মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই। আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা MBBS এ 2019 সনে অ্যাডমিশন নিয়েছে তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয়, কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে যে ওই এক্সামটা ফেস করার জন্য। অ্যান্ড মানসিক সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে। আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং, আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে। এটা ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। ধন্যবাদ। করার জন্য একটু চেষ্টা চলছে আমাদের। আর এখন অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের সিএমের সাথে কথা বলতে লাগবে। তো আমরা চেষ্টা করছি সিএমের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি কয়েকটা কথা বলতে চাই যে আমাদের এত বছর ফার্স্ট আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার। আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ারে উঠেছি হঠাৎ করে মিড সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে আমাদের এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিড সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 ইয়ার, মোর দ্যান 2 ইয়ার্স ইট উইল রিকোয়ার। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিডের 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি। কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকম ভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এমন ভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকম ভাবে হঠাৎ করে চাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব? এটা আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেব। একবার নিট ক্র্যাক করে আমরা এসছি, এই কলেজে অ্যাডমিশন নিয়েছি, সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি, আবার কেন এন্ট্রান্স? এইটার জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে, তোমাদের এই যে সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই করতে চাই, আমরা পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। Serangshala Kumar gatot hangai tongpuru mono bazar amsayo Madhya Pradesh ni bicycle bai ha kotor berai nai tongpuru bono nugui malkhong bathagai kok shaka shalga Tripura achukthani MP Rebuti Tripura Madhya Pradesh ni bicycle chalagoi hasti gurioi nai tongo te Swachh Bharat Swachh message rigoi India ni number 1 cyclist Mehuk Barjatri bai kok shaka te bo bicycle bai hasti gurioi nai tongmano kaham kurung kheno naimana ungtun honi shaka MP Rebuti Tripura पाइनएप्पल अभी बहुत फेमस हो गया है पूरा वर्ल्ड में, आपको पता है सर। ये आपके लिए है। अभी यहाँ से पाइनएप्पल बाहर भी जाते हैं, इंग्लैंड में हर जगह जाते हैं।
उस समय इन्होंने जितने दिए थे कि यहाँ का सेफ सुरक्षित है, तो उसके बाद हमने रिजल्ट बहुत अच्छा चला। मैं भी ये मोदी जी के लक्ष्य से एक योग के प्रचार प्रसार के लिए निकला हूँ। इसमें आपने हेल्थ लिखा, नेचर, कल्चर एंड हिस्ट्री के बारे में आप जितून भाई लिखा है। मैं योग इसलिए लिखा क्योंकि कई लोग केवल उसको स्वास्थ्य संबंधी चीज़ों तक ही सीमित रखते लगती है। योग का दायरा बहुत बड़ा है। तो योग जब आप अपन करते हैं, स्वास्थ्य अच्छा होता है तो हम प्रकृति से जुड़ते हैं, प्रकृति हमको संस्कृति से जोड़ता है, संस्कृति हमें अपने भारत के गौरवशाली इतिहास से जोड़ता है। इस कारण से हेल्थ, नेचर, कल्चर, हिस्ट्री। और इस कारण से जब समय मिलता है, जैसे अभी यहाँ के एमएलए दीदी थे, वो आगे हमारा स्वागत किया, स्वप्ना दीदी जी थे। और उसके पहले वो वहाँ के अपना तेलिया मोरा की जो देवी थी, वो उन्होंने स्वागत किया था। वो मोदी जी का जो एक कार्यक्रम था, एक दिन वहीं रुके थे वो कार्यक्रम में, तो बहुत अच्छा लगा यहाँ पे। मुख्यमंत्री जी से मिलना था, लेकिन वे 2 दिन बाद का बोल रहे थे, लेकिन हम लोग नहीं मिल पाए, फिर हम आगे बढ़ गए। क्या नाम है आपका? भारत यात्री है और मैं 21 जून 2021 से पूरे भारत की यात्रा कर रहा हूँ और 2 साल से ऊपर हो चुके, 40,000 किलोमीटर की यात्रा हो चुकी है। और स्वास्थ्य के लिए निकला हूँ, पूरे देश के लिए नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत की कामना लेकर। स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में जाता हूँ, अपने यूथ को मोटिवेट करता हूँ। अभी योग दिवस के दिन अपना त्रिपुरा यूनिवर्सिटी में मैं गेस्ट था, वहाँ पे सबको योगा करवाया, वहाँ पे मेरा सम्मान हुआ। तो यहाँ पे पूरा करने के बाद, सब जगह जाने के बाद, स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में अब मैं मिजोरम की ओर बढ़ रहा हूँ। मिजोरम, मेघालय करने के बाद फिर मैं आगे जाऊँगा और उत्तर भारत, उसका दक्षिण भारत। तो पूरे भारत में साइकिल क्रांति लाने के लिए निकला हूँ, अपने यूथ को स्वास्थ्य, प्रकृति, संस्कृति और भारत का जो गौरवशाली इतिहास है उससे जोड़ने के लिए। तो ऐसे लगातार मैं चलता हूँ। मैं पेशे से टीचर हूँ मध्य प्रदेश में, और चूंकि स्कूल, कॉलेज उस समय बंद थे, इस कारण से फिर वहाँ से निकला हूँ। लगातार मैं बढ़ रहा हूँ। क्या मैसेज देना चाहते हैं? वही, स्वास्थ्य के लिए आज के समय में सबसे जरूरी हमारा स्वास्थ्य है। स्वास्थ्य पर फोकस करिए, फिर प्रकृति से जुड़ेंगे आप, संस्कृति से जुड़ेंगे और भारत के गौरवशाली इतिहास से जुड़ेंगे तो स्वाभाविक तौर पे आप देश से जुड़ जाएंगे। फिर आप जो भी करेंगे देश के लिए करेंगे, देश के लोगों के लिए करेंगे। तो स्वाभाविक सी बात है कि यार आप जो आपको भविष्य बनाना है बनाइए, लेकिन जो आपके फैसले हैं, जो आप में सुधार आना चाहिए, वो देश के हिसाब से आना चाहिए। कि हम सबको मिलकर एक नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत बनाने में प्रयास करना चाहिए। तो उसी कड़ी में हम लगातार लगे हुए हैं और लगातार लगे रहेंगे और पूरे भारत में साइकिल क्रांति ला कर रहेंगे। त्रिपुरा में जो आए हैं ना, त्रिपुरा का बहुत ज़्यादा स्पोर्ट आपने देखा है, कैसा लगा? बहुत अच्छा है सर, क्योंकि नॉर्थ ईस्ट में अगर प्लेस की बात करें तो सबसे ज़्यादा मेरे ख्याल से त्रिपुरा में ही है, क्योंकि किले, महल, जैसे नीर महल है, अजंता पैलेस है, ऐसा नॉर्थ ईस्ट में आई थिंक कहीं नहीं है। क्योंकि मैं बाकी का जो स्टेट होके आया, जैसे असम है, अरुणाचल प्रदेश है, नागालैंड है और माऊ, अपना मणिपुर का कुछ एक भाग माऊ बजार तक के होके आया। तो यहाँ पे त्रिपुरा में मुझे सबसे ज़्यादा समय लगा और बहुत ज़्यादा घूमने लायक जगह थे। पुराने जो महाराजाओं के जो बने हुए हैं महल वगैरह, वो अब मेघालय और मिजोरम बाकी है। लेकिन आई थिंक त्रिपुरा की बात करें तो मेरे ख्याल से इसकी अपनी एक अलग पहचान है। देश के अलग अलग भाग की अपनी अपनी जो राज्यों की पहचान है, त्रिपुरा की एक अलग पहचान है। भले ये भारत का अगर कहें तो सबसे छोटा सा राज्य है, लेकिन अगर पहचान की बात करें तो बिल्कुल यूनिक है। बिल्कुल अच्छा लगा मुझे यहाँ पर आकर। यहाँ के त्रिपुरा में कितने दिन हुआ आपका? मैं सर 22 तारीख को एंटर हुआ था, 22 जून को, और आज 1 जुलाई है शायद। तो लगातार उतने दिन मुझे हो गए, लगभग 18 और 21, लगभग 19-20 दिन हो गए यहाँ पे। त्रिपुरा में आके पूरे घूम के क्योंकि मैं पूरा सबसे ज़्यादा घूमने के लिए स्टेट में कौन से स्टेट बहुत दिन लगा आपको घूम के देखने के लिए? सर बाकी जो सेंट्रल स्टेट के जो इंडिया है उसमें सब बड़े बड़े स्टेट है। वहाँ समझ महाराष्ट्र है, मध्य प्रदेश, नॉर्थ ईस्ट में सर असम में ज़्यादा लगा। असम बड़ा है ना, सबसे बड़ा। उसके बाद फिर अरुणाचल प्रदेश में इसलिए समय लगा क्योंकि वो पहाड़ी है, उसमें चढ़ने में बहुत, क्योंकि साइकिल से मैं चढ़ाई करता हूँ सर सामान के साथ में। बाकी अगर घूमने की बात की तो मुझे सबसे ज़्यादा समय यहाँ लगा, 20-22 दिन यहाँ पे लगे। तो सर कृपया कर दोबारा आपका नाम बता सकते? मेहुल भारत यात्री। वैसे मेहुल लखानी है, लेकिन जब से भारत की यात्रा पर निकला हूँ पूरा देश मुझे मेहुल भारत यात्री के नाम से जानता है। और न्यूज़ में, पेपर में और सभी जगह पे अपने केंद्रीय मिनिस्टर हो गए, जैसे नितिन गडकरी है, गजेंद्र सिंह शेखावत, अमित शाह जी है, सबसे मिले थे हम। ऐसी मुख्यमंत्री है अरुणाचल प्रदेश के, नागालैंड के गवर्नर है। आप अभी किसके साथ मिला था? सर का नाम मुझे पता नहीं। कुमार गातनी फेररत किरिमा सिसके पातिमुं पातिमा बाय खरक सिनी बररक थैग्याते खरक सिसिनी बररक साग दुखो मानायरक डाक्ति डाक्ति सा खामै फाइना बागै सुरिका खजा मन्त्री अकरा बिप्लब कुमार देव चासालो थै थांजक नखुनि बररक बाय थांगै मालायख्या खजा मन्त्री अकरा एबा एमपी बिप्लब कुमार देव तै मन्त्री सुदांशु दास न खोबै कुबुनि असमारक
সবাই মিলে পরিবারগুলোর পাশে দাঁড়ানো, ছোটো ছোটো বাচ্চা আছে তাদের পড়াশোনা, আর বেশিরভাগ পরিবারই যে আমি দেখেছি বিলো পভার্টি, পরিশ্রম করে দিন কাটানো হয়, তাদের পাশে দাঁড়ানো এবং বাচ্চাগুলো যেগুলো রয়েছে সেগুলো ত্রিপুরা সরকার থেকে 4,000 টাকা করে মান্থলি সোশ্যাল পেনশনের ব্যবস্থা রয়েছে, সেগুলো ভগবান দাস মহোদয় দেখবেন। আমি আশা করি এই দুদিনে আমরা তো কাউকে আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যেভাবে সমস্ত সামাজিক সংগঠনগুলো এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ঝাঁপিয়ে পড়েছে, তার জন্য আমি গর্ববোধ করি যে এইভাবেই এই সময় প্রত্যেকটা পরিবারের সঙ্গে থাকা দরকার এবং আগামী দিনেও আমরা সবাই থাকবো এই পরিবারগুলোর সঙ্গে। এই পরিবারগুলো যাতে সুন্দরভাবে নিজের জীবনযাপন করতে পারে সেদিকে মা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করবো। আর্থিকভাবে যতটা আর্থিক এবং সামাজিকভাবে আমরা যতটা সাহায্য করতে পারি সম্মুখীন হয়েছে, স্বাভাবিকভাবে মর্মান্তিক যে ঘটনা, তাতে 7 জন নিহত হয়েছেন আর 17 জন আহত হয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম জিবি হসপিটালে চিকিৎসাধীন। আমি আশা করি যারা আহত কম সময়ের মধ্যে সুস্থ হয়ে নিজ বাড়িতে ঈশ্বরের কৃপায় পৌঁছবেন। এখানে স্থানীয় বিধায়ক ভগবান দাস মহোদয় আর আমাদের পার্শ্ববর্তী বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস আর আমাদের অন্যান্য সমস্ত কার্যকর্তারা প্রথম দিন থেকেই সমস্ত পরিবারের সঙ্গে সেবা শুশ্রূষা রয়েছে। আমি তাদেরকেও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে সঙ্গে সঙ্গে যেভাবে সমস্ত কুমারঘাটবাসী একত্রিত হয়ে সুখ দুঃখে একাত্তা হয়ে গেছে, সেটা কুমারঘাটের একটা বড় সুন্দর উদাহরণ। কুমারঘাটের মানুষকে আমি ভালো করে চিনি, পরিশ্রমী, মেহনতি ও যারাই আজকে এই ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা ব্যক্ত করছি, তাদের সদ্গতি কামনা করি। Boskan 7 July Shimi, Shalbruni Bagay Budget Session Sankazaka, Zashala BSC meeting or Shaklaika Bebagay, Kaini Bill Shopane Hune Shaka, Bidan Shabane, Speaker Bishop Bondu Shen, Bokok Tomatumari Bushkango Shawi Kanarika, Puilavo or Budget Session Shaltamni Bagay Klaizane Hune Shamani, Abani Yagulo, video by Kok Shawi, Shalbani Bagay, Klaizane Hune Shamani, Fiaba, Shalbruni Bagino or Budget Session Klaizane Hune Kok Tablaka. বর্তমান শাখা খরাইনাই ডিসিনিতু বুজা কক্তমা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী সবাই আমরা এখানে আজকে এনএমসি যেটা প্রপোজ করেছে নেক্সট স্টেপ 1 এবং স্টেপ 2 এক্সাম, আমরা তারই প্রতিবাদমূলক এই আজকের এই ছোটখাটো একটা আন্দোলনের মতো আমরা গড়ে তুলেছি। তো আমাদের এই আন্দোলন মূলত নেক্সটের সিদ্ধান্ত, এনএমসি সিদ্ধান্তের উপর। এনএমসি যেটা আমাদের স্থাপিত হয় 2019 সালে, আর আমরা যারা ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী আছে এখন আমরা অ্যাডমিশন নেই 2019-এর 1 আগস্ট, আর এনএমসি স্থাপিত হয় 8 আগস্ট। এনএমসি যে ক্লজ আছে সেখানে ক্লজ নাম্বার 49-এ বলা হয়েছে যে আমাদের যারা যখন থেকে এনএমসি একটা চালু হবে তখন থেকে ওই ব্যাচ যেটা রানিং ব্যাচ আছে ওটা হবে, ওদের এক্সাম দিতে হবে না। আমরা বেসিক্যালি মূলত যেটা আমাদের থিওরি বেস এক্সাম এন্ড প্র্যাকটিক্যাল যেটা ব্যাকসাইড ক্লিনিকে যারা মেডিকেল পড়ুয়াদের শেখানো হয় আমরা ওটার জন্য আমরা প্রস্তুত হয়েছি। কিন্তু এনএমসি হঠাৎ করে আমাদের বললো যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে, কম্পিউটার বেসড এক্সাম, যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই। এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট হচ্ছে এনএমসি, যেটা আমাদের এমসিএল কন্ট্যাক্ট করছে, সেটার মক টেস্ট দিতে হবে। নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর। তার সাথে সাথে এনএমসি যা আরও প্রপোজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম, যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে, তাও ইন্টার্নশিপের আগে, যেটা আগে আমরা ফাইনাল এমবিবিএস দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম। আর রিগার্ডিং আরও গাইডলাইন্স, যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে টিএনটি অ্যান্ড অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হবে। আর আমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হলো আমরা এখন মিড সেশন, যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে। আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত। আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি, নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেলে অ্যাডমিশন নিয়েছি, আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত। কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য
উপযুক্ত সময় প্রয়োজন। আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেস একটা অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না। আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম, যেটা আমাদের নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হবো। অ্যান্ড তার সঙ্গেই বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন। আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন সার্জারি বা যে কোনো অপশন জ্ঞানী যে কোনো বিষয়ে, তার জন্য আমাদের প্রস্তুত করেছে। কিন্তু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম, সেটার মধ্যে কিভাবে একটা সেখানে নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন আসছে। একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে 50% কোশ্চেন আনসার করে, বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ভুলও করে, হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই। আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা এমবিবিএস এর 2019 সনে অ্যাডমিশন নিয়েছে, তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয়, কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে যে ওই এক্সামটা ফেস করার জন্য। অ্যান্ড মানসিক সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে। আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং, আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে। এখানে ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। ধন্যবাদ। করার জন্য একটু চেষ্টা চলছে আমাদের। আর এখন অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের সিএমের সাথে কথা বলতে লাগবে। তো আমরা চেষ্টা করছি সিএমের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি কয়েকটা কথা বলতে চাই যে আমাদের এত বছর আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার। আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ারে উঠেছি, হঠাৎ করে মিড সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে আমাদের, এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিড সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই, এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি, এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 ইয়ার্স, মোর দ্যান 2 ইয়ার্স ইট উইল রিকোয়ার। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিড এরা 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি। কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকম ভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘরে চাপিয়ে দিচ্ছে এমন ভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এইগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করবো। তো এরকম ভাবে হঠাৎ করে চাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব? এটা আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস, এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেবো? একবার নিট ক্র্যাক করে আমরা এসছি, এই কলেজে অ্যাডমিশন নিয়েছি, সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি, আবার কেন এন্ট্রান্স?
এইটার জন্য। বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে। আর তোমাদের এই যে বিষয় সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই দেখা করতে করছি চান, আমরা ইচ্ছা আছে। পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। Boskan 7 July simi Shalbruni bagai budget session cengkha jakha Rashala BSc meeting o saklaika bebagai kaini bill sapainai hinai Saka Bidan Sabhani Speaker Bisho Bondhu Sen Bokok tuma thumnai runi boskango sabai khunarika puilabo o budget session saltamni bagai khlaijanai hinai samani aboni yagulo video by kok sawi salbani bagai khlaijanai hinai samani fiaba Shalbruni bagino o budget session khlaijanai hinai kok sablaika বর্তমান শাখা খরাইনাই দিছিনি তুবজা কক্তমা প্রথম ছিল যে আমরা 3 দিনের বাজেট অধিবেশন হবে, তো বিরোধী দল থেকে ওনারা প্রস্তাব রাখলেন 5 দিন করার জন্য। তো আমরা সম্মতিক্রমে আলোচনা ক্রমে শেষ করবো 4 দিন হবে। শুরু হবে 7 তারিখ, 8 ও 9 বন্ধ, 10 তারিখ হবে আবার মঙ্গলবার বন্ধ, দ্যাট ইজ 11 তারিখ, 12 তারিখ 5 দিন হবে। যেহেতু বিরোধী দলকে আমরা মর্যাদা দিয়েছি গণতান্ত্রিক সিস্টেমে, ওনারা 5 দিন বলেছেন, আমরা আলোচনা করবো 4 দিন স্থির হয়েছে, ওনারা সম্মতি দিয়েছেন। দুটো বিল আসবে, একটা হচ্ছে ত্রিপুরা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর হচ্ছে ত্রিপুরা অ্যাপ্লিকেশন বিল। এছাড়া তো বাজেট পেশ হবে, আলোচনা হবে, সাপ্লিমেন্টারি আসবে, গিয়ে যাকে বলে কাট মোশন আসবে, এই আর কি। স্যার বাজেটটা কত তারিখ? বাজেট 7। আজকে স্যার বিএসসির সকল সদস্যরা উপস্থিত ছিলেন স্যার, এক্সেপ্ট বিরোধী বাবু। Sharik Damburitama Jorawa Subhas Park Kohinoor Complex Kanani Khoroksa Dulal Tepni Mobile Phalnogo Kaisa Mobile ni Lock Khulukna Phayoi Tei Khungsa Mobile Phalnokni Khoguitu Bui Romjakha Bapon Deborma Mungoi Mobile Shikok Abni Yagulo Phalnokni Nokphang Ter Manui Bono Naitukna Saitokmani Phiaba Naitugui Manliya Phashani Dipor Damjini Jorawa CCTV footage o Naimani Yagulo Bapon Deborma Mungoi Khoroksa Mobile Shikokno Khuwai Kohinoor Complex Kanani Romoi Mankha Subhas Park Amsini Bania Khlainai Lukurok Bono Sungmani Yagulo Bono Mobile Khogu Hone Goshika কি করতে আইছো এখানে? এমনি তো আমি নার্সি এই পরে আর কি বাড়ি কোনানে বাড়ি আগরতলা। তুমি কিতা চুরি করছো তার এখান থেকে? না খালি মোবাইলটা লইছি। মোবাইল লইছো কি পকেটে ঢুকাইছো? পকেটে ঢুকাইছো? তুমি আর কোন চুরি করছো? কলা বাগান কোন চুরি করছো? কলা বাগানে করছো বুঝে? কলা বাগানে মুলছি এটা আরে কোলে বাল এই তোমার নাম কি? বাড়ি কোনানে? আগরতলা। কালকে আমি যখন কাজ করি তখন আমার দোকানে ও একটা মোবাইল নিয়ে আসলো লক ভাঙানোর লেগে, আর আমি যখন লক ভাঙছি আমার আরেকটা রিপেয়ার করা মোবাইল আসলো, ওই মোবাইলটা নিয়ে গেছে। তো ও আমার কাছে 500 টাকা চাইছিল, তো আমি যদি 500 টাকা আমার কাছে নাই, কাস্টমার নাই, তো এটা একটু আর্জেন্ট, তো আমি কিন্তু আমার কাছে নাই। তারপরে ওর মোবাইলটাও নিয়েছে আর আমার দোকান থেকে আরেকটা কাস্টমারের মোবাইলও নিয়ে গেছে। কবে নিতে? কালকে এই 4টা 4:30 থেকে নিয়ে গেছে। তারা অনেক সুবিধা আমি দিয়ে করছি, কিন্তু বিয়ে করার পরেও পাইছি না এটা। আজকে কিভাবে ধরতো? আজকে ওইখানে ক্যারাম শপ আছে কলির ভিতরে, তো মাছ লাগাই আইছে, মাছ লাগানো আওয়ার পরে একজন আমার খবর দিতে, তারপরে ওরে দইটা নিয়ে আসছি মাছ লাগানো আনার পরে দেখেছি মোবাইলটা কই, মোবাইলটা নিচ্ছে না। তারপরে ভিডিও দেখাচ্ছি পরে নিচে মোবাইলটা নিয়ে গেছে। তারপরে ফোনে তার গার্জিয়ানকে ফোন করা হয়েছে, তার গার্জিয়ান পুলিশকে খবর দেওয়া হয়েছে নাকি? না না Jasala 29 Tishnopur Bidan Sabha by Khobja 25 Nong Budni Jarilongka Amsayo Kaisa joining Panda Shonka Jakha or joining Panda Dal Bidal Botol Yakare 69 Nukuni 198 Butars BJP Bodoni Banarom Paleka Borogno Lamshogoi Naharka Tripura Hasini Tripura Shaham Krai Beduni Montri Vikas Deborma Ashalo Binilogio Tongo MDC Bidut Deborma Te Krishnopur Mondoli Achuk Phang Topon Nomo Dashno Khobui Kubuni Adongro সিপিএম কংগ্রেস জায়গায় ফাইনালের চুমজা কোনো লামসগো সিপিএম কংগ্রেস জায়গায় ফাইনালের চুমজা কোনো লামসগো বন্দে মাতরম বন্দে মাতরম। আপনারা মিলে একসঙ্গে করবো আর কি, তিনটা দেখানো হয়েছে। আজকে সব মিডিয়াদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমার এই 29 বিধানসভার মধ্যে 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে 3 জায়গায় জয়েনিং প্রোগ্রাম হয়েছে।
প্রথম জয়েনিং প্রোগ্রাম বাসখারাছড়া 37 মাইল হয়েছে, সেকেন্ড টাইম চাম্পলাই এবং এই যে চাকমাঘাট হয়েছে, এখন থার্ড টাইম এখন এই জারুলুম কামি 69 ভোটারের 198 ভোটার এখন জয়েন হয়েছে। বিভিন্ন দল ছেড়ে সিপিএম, কংগ্রেস আর অন্যান্য দল ছেড়ে আজকে বিজেপির পতাকা ওরা পতাকা সামিল হয়েছে। ওনাদেরকে ধন্যবাদ জানায় এবং মোদিজির নেতৃত্বে সারা ভারতবর্ষে যেভাবে উন্নয়নমুখী যেভাবে চলছে, মানিক সাহার নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যে যেভাবে উন্নয়নমুখী চলছে, তাই দেখে ওরা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করবে বলে আজকে ওরা সবাই আমাদের সঙ্গে এসেছে। আগামী দিনে 2024 লোকসভা নির্বাচনে রেখে আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি। আমরা এই 2024 আমাদের 2টা লোকসভা নির্বাচনে আমরা 2টা সিট মোদিজিকে বিপুলভাবে আমরা উপহার দেব। তার জন্যই আজকে দলে দলে সারা ত্রিপুরা রাজ্যে একদম জোয়ার হয়েছে। এখন শুধু বিরোধী দল শূন্য করে আমাদের বিজেপিতে সামিল হয়েছে ওরা। তো সবাইকে ওরা ধন্যবাদ, ওদেরকে ধন্যবাদ জানায় এবং মিডিয়াদেরকে ধন্যবাদ জানায়। থ্যাংক ইউ। थानाय स्रांसाल कुमारगातो किरिमासिसा ते वानामासिसा पातिमुं पातिमा बागै थैथांजक ते शाक दुखु मानाय नुखुनि बरक रकबाय ते शाकाम नग शाक नायखौ जागै तंनाय बरक रकनो थाङै नायखा शालका त्रिपुरा आचुकथानि एमपि रेबती त्रिपुरा आशालो बिनि लगिबो तंगो कमलपुर विधानसभानि एमएलए मनोज कान्ति देव आमसानि हदा हामक्रायनि सामुं ख्लायनाय ते हांकर आचुकफांनो खबै गुबुनि आदंरक तंबायखा। নিহত পরিবার এবং যে সমস্ত পরিবার আহত পরিজনদের প্রতি আমাদের তরফ থেকে সমবেদনা এবং আমরা সত্যি মর্মাহত। এটা আশাতীত, আমরা কোনোদিন ভাবিনি এরকম রথের দিনে এরকম হবে। রাজ্য সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্তের যেমন নির্দেশ দিয়েছেন, তেমনি চিকিৎসায় যাতে সাহায্য করা যায় এবং মৃত যে পরিবারগুলি তাদের পাশেও আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার হাত বাড়িয়ে দিয়েছেন। যারা হসপিটালে চিকিৎসাধীন তাদের সমস্ত খরচা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে রাজ্য সরকার দেখবে সমস্ত খরচা, চিকিৎসার সমস্ত ব্যাপারগুলি। আজকে আমরা আমাদের জেলা পরিষদের সভাধিপতি আছেন এবং আমাদের পার্টির উনি জেলা সভাপতি এবং আরও অন্যান্য কার্যকর্তা সবাই আমরা যে 5টা পরিবার এখানে একটা পরিবার শুধু নেই, তারা কাঞ্চনপুরে চলে গেছে, তো ওই বাড়িতে লোক নেই বলে আমরা যেতে পারিনি। বাকি 5টা পরিবারে আমরা গেছি, সব বাড়িতেই যারা জীবিত আছেন পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেছি। অনেক বাড়িতেই আমরা দেখেছি মা মারা গেছেন, বাচ্চা বেঁচে গেছে কোনো ক্রমে, অথবা বাচ্চা মারা গেছে বা মা অথবা বাবা সেদিন রক্ষা পেয়েছে, এরকম। তো মর্মান্তিক, দুঃখজনক। তো আজকে আমি এলাম, সবার সঙ্গে গেলাম। তার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীও এসেছিলেন, আমাদের রাজ্য সভাপতিও এসেছিলেন। তো কাজে আমরা সবাই আছি রাজ্য সরকারের পাশাপাশি, আমরা পার্টির তরফ থেকেও এবং এই এলাকার প্রতিনিধি হিসাবে আজকে আমিও এলাম। তাদের একটা দাবি, সেটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যাতে সঠিক তথ্য চলে আসে জনসমক্ষে। তো তদন্ত হচ্ছে, আমরা অপেক্ষা করব, তারপরে সব কিছু ঠিক হবে। স্পট ভিজিট আমিও দেখেছি যে সেখানে তার যেটা কারেন্টের যে ইয়েটা, সেটা 33 কেভির যে লাইনটা, আমি বলবো না, যারা এক্সপার্ট তারাই ভাববেন, অথবা যদি প্রয়োজন মনে করে তদন্তে সরকার সেটা ঠিক করা হবে। তো কাজে সবটাই দেখা হচ্ছে, তদন্ত রিপোর্ট এলেই তারপরে বোঝা যাবে। नेशनल हाईवे लामा कचार बुफां कतरमा बायै क्लाइखा आसाम आगरतला हाईवे लामा व पातिमुं चा सालनि सारिगो मुंगिया कामी थाना बै खबजाक 34 माइल साल बागान आमजायो पातिमुनि कक्तमा मानै पातिमा थायो थाङै सगैखा तेलेमुरा बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुराति बकासे नायमो थांनि जायतुंमा बै आसाम आगरतला लाहार मालखुं थांफाय खलायमानखा
फियाबा पातिमा थायो डिजास्टार मेनेजमेन्टनि सामंख्लायनाय रकनो आमसानि लुकुरक नुगे हनि साका साताय कलायो आसाम आगरतला नेशनेल हाईवे लामा गानावो तेलेमुरा बकास्ते मुंगिया गामि थानाबाय खबजाक 34 माइल सालबागानो वातै नबार कतरमा फाइमानि बागै फांसा बुफां लामावो बायै कलाइमा बागै जरा किसानि बागै लामातै मालखुं थांफाय खलाइमान्या ओङै तंखा अपातिमुनि कक्तमा मानै लगी लगिनो थाङै सगैथिया तेलेमुरा बकास्ते पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा पातिमा थायो डिजास्टार मेनेजमेन्टनि सामंख्लायनाय रक पातिमा थायो सगैया सिकांनो बकास्ते पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा पातिमा थायो थाङै आमसानि लुकुरकनि चुबा चुबाय आ बुफां कतरमा बायै क्लाइजाकनो दाबाय तानै स्राबसानि बिसिङनो लामा तै मालखुं थांफाय खलाइमानखा वाति वाइ तंमा जरा फनो तेलेमुरा बकास्ते पुलिस अफिसार नि लगी आमसानि लुकुरक बुफां तानथानि चुबाचु खलाइमानि बागै लामातै मालखुं थांफाय खलाइमानका हनि साका पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा হচ্ছে চাকমাঘাট তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি মাঝখানে 34 মাইল নামে শালবাগান এখানে একটা বড় গাছ দেখছেন আপনি এখানে ওই গাছ ভেঙে পড়ে গিয়েছিল এবং হাই টেনশন পাওয়ারের উপরে যার ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসার পর ওই লোকাল পাবলিক দেখুন ওই কুড়াল দিয়ে কাটছে কোনো মতে রাস্তা আমরা পরিষ্কার করে দিতে পেরেছি যদিও আমরা ডিজাস্টারকে খবর দিয়েছি ওনারা আসার কথা এখনো আসে পৌঁছেনি তবে তৎক্ষণে কিছুক্ষণের মধ্যে আমরা ওই রাস্তা পরিষ্কার করে দিয়েছি এটা Jorilam Ardi Block by Khobjak, Sutarmura Higher Secondary Rungnokni Girls Hostel, Tongway Tiprasa Surairok, Rungsrungui Tongmani, Piaba Rungnokni Headmaster, Shankar Devnath, Hostel Tongway, Rungsrungui Tongnai Surairokno, Rompres Hompre Klanya Nayo, Borokno Kahamke Chamong Rizagya, Teish Hagori Kurike, Tui Padi Hune, Girls Hostel Rungsrungairokno, Dagyu Hune Shawi Manka. Abono kebungino zashalo hoda hamklani samong khlainai rok joto palkhe headmaster Shankar Devnath ni mungoi thanawo affair khlaika tabuk abono sanmung headmaster Shankar Devnath ni sakawo korak yapri nahana ungthon honai अच्छा सर धरन सर सर पहले 10 दिन के सर देखो ये हेडमास्टर स्टूडेंट लोग खराब से टोकर से तारे पुलिस दारे ले सका अल्लाह इबन ना ये तो हमरा तो दिल लगी ये किधर मत ना गिरेगा আমরা কি আমরা যাইতেছি না কিটা জানো সময় কোন যেত না আপনার ব্যাগ আছে কিটা আছে আপনি কি সুতারমুড়া 12 স্কুলের হেডমাস্টার আপনার নাম কি কিতে হয়েছে স্যার ঘটনাটা আমি এখন অসুস্থ অ্যাকচুয়ালি ঘটনাটা কি দিয়েছে দুইজন ছাত্রী অভিযোগ করছে আপনার বিরুদ্ধে আমি অসুস্থ করতে পারতাম না আমি অসুস্থ কত বছর ধরে আছেন ওই স্কুলে 8 বছর ধরে আজকে কি হোস্টেলে গিয়েছিলেন নাকি দুই ছাত্রী যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে সেটা আপনি কি সুতারমুড়া 12 স্কুলের হেডমাস্টার আপনার নাম কি কিতে হয়েছে স্যার ঘটনাটা আমি এখন অসুস্থ অ্যাকচুয়ালি ঘটনাটা কি দিয়েছে দুইজন ছাত্রী অভিযোগ করছে আপনার বিরুদ্ধে আমি অসুস্থ করতে পারতাম না আমি অসুস্থ কত বছর ধরে আছেন ওই স্কুলে 8 বছর ধরে আজকে কি হোস্টেলে গিয়েছিলেন নাকি
আজকে স্কুল দুই ছাত্রী যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে সেটা আমি এখন কথা বলতে পারতাম না। তিনি তানবাগান হস্পিটাল পুলিশ ফাইকা हामबाय सिनि ससियेल मिडिया न तिनी बेलाइखे हा दुजाक तामने हिमालय तिनी एमनखे सिनि चरिला कन्स्टिट्युएन्सि क्लायो चरिला आरडी ब्लक नि आन्डारो सुतारमुरा हाई स्कुल ओ जागाव सिनि गर्ल्स हस्टेल दङ ओ जागा एमनखा हेडमास्टार एमन बाबे सिनि बर' रगनो सिनि स्रायरनो सिनि स्टुडेन्ट न सिनि बुसारनो ब एमन खेबे माने जों वानसुगि मैया अमा हाय जे कासे हेडमास्टार ngै जे समाजो दंमानि अब बेलाइखे कलंक अब तिनी एकदम बनो जों रमखा जे सिनि स्टुडेन्ट दङ अनेक किसु टर्चार खालायो सिनि जे स्रायरनो पॉइंट ब रेप खायनानि अमा हाके माने अनेक किसु प्रलोभन खायनाय ब रेप खायनानि सेस्टा माने अब जों सिनि जराका हाम जों आमनो सिस्लाबै दिनै जों रखा खायमाखा सिनि सुतारमुरा गर्ल्स हस्टेलनि सिनि स्टुडेन्ट दङ गाबोन बागैनो आं मा सावो अमा हाय गोबां मा सिनि ट्राइबेल एरियाव गोबां मा हस्टेल दङ आ जागाबो जों खेलमा खायनाय सुदु गार्जेन स्टुडेन्ट दङ हस्टेलाव पाठका आबासिन दायित्वता पाइथोन किसा नायनो नांगौ नायख'नो नांगौ आरो वार्डेन बाहायङै दं आरो हेडमास्टार बाहाय स्कुल चालक दं आबो नायनो नांगौ कारण सिनि समाजनि मेरे दं दसे सिनि स्टुडेन्ट दं हांका आ जागाव दिनै अमा हायके दुर्नीति जे खिना थांथानि रग कक बिसिनि साकपिंगो लां टाख्लासे बासानि तैरि फाइदर अमा हायके सानो এই যে অষ্টমন হেডমাস্টার তামকौनो शंकर देबनाथ मुंगैनाय खरकसा हेडमास्टार बिनि नक आगरतलाव हांका अमा हायनो जों प्रतिबाद खायगा तिनि जों जतन तिनि ससियेल वार्कार दंमायो जत जागानि न जों सिनि एलाकानि मिलिया जों तिनि अमनो तिनि अमाके रमैनाय बनो तिनि पुलिसनि थाने एफआईआर खालायखा गोबां बिनि एभिडेन्स दङ सारि थानिबो जे जागा तक्तै सालक गायसासार तैसासार थानि आदा खाकसाके सरजागौ अमा हायखले जों तिनि गोबां मानजाखा ट्रक ट्रक बिन बागै तेबो सोंताव नायनाय गोबां बिनि एभिडेन्स जों तिनि रोखा थानाव कपि रोखा तेबोनो एफआईआर खालाय तिनि रमरि रोखा हामबाय तिनि जतन दंबायो सिनि ससियेल वार्कार अच्छा नंनि हेडमास्टार न तो पुलिस रमै तालां थाका अब थाजिङो जे नंनो अकारम सामना अक कुबुजा नंनो टर्चर खाले थिकि सारिया दाको अच्छा अंके तै ताम ताम सानंनो कुन्ना सा माने नर माने बबाय तंखांके नंनो परीक्षा पास खालायनायनि सावो हंके बं नंनो जे नंनो कलम खालायो दा कंके नंनो और लेफ्टिन खायने फाकिंके तिरं रफाजि मना करन कुबुजा बबते हेगे रंनो सासाव संनो बार हायबनो संबनो बिसि थांगि दुनरि यावदि ग्लोरन थांगि दुनरि नंग तिबो तुनि मारिखा बार फायो हस्टेलो दाखो मिलिया जों तिनि अमनो तिनि अमाके रमैनाय बनो तिनि पुलिसनि थाने एफआईआर खालायखा गोबां बिनि एभिडेन्स दङ सारि थानिबो जे जागा तक्तै सालक गायसासार तैसासार थानि आदा खाकसाके सरजागौ अमा हायखले जों तिनि गोबां मानजाखा ट्रक ट्रक बिन बागै तेबो सोंताव नायनाय गोबां बिनि एभिडेन्स जों तिनि रोखा थानाव कपि रोखा तेबोनो एफआईआर खालाय तिनि रमरि रोखा हामबाय तिनि जतन दंबायो सिनि ससियेल वार्कार अच्छा नंनि हेडमास्टार न तो पुलिस रमै तालां थाका अब थाजिङो जे नंनो अकारम सामना अक कुबुजा नंनो टर्चर खाले थिकि सारिया दाको अच्छा अंके तै ताम ताम सानंनो कुन्ना सा माने नर माने बबाय तंखांके नंनो परीक्षा पास खालायनायनि सावो हंके बं नंनो जे नंनो कलम खालायो दा कंके नंनो और लेफ्टिन खायने फाकिंके तिरं रफाजि मना करन कुबुजा बबते हेगे रंनो सासाव संनो बार हायबनो संबनो बिसि थांगि दुनरि यावदि ग्लोरन थांगि दुनरि नंग तिबो तुनि मारिखा बार फायो हस्टेलो दाखो যে ভাই সুতারপুরা 12 স্কুলে হ্যাঁ নমস্কার মিডিয়া ভাইকে গত হয়েছে আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন পাই যে ওয়ার্ডেন আছে ওয়ার্ডেনে বল লগের না বলে কিছু আপনাদের সম্পর্ক হয় তারা তা আজকে গিয়েছেরা আমরা হস্টেলে গেলাম হস্টেলে গিয়েছেরা স্টুডেন্টদের জিগাইলাম কি ঘটনা তোমরা কোনো ঘটনা ছিল স্টুডেন্টের সবাই মানে তাই না 12টা একটা এলে হোস্টেলের ভিতরে গিয়েছেরা বা ওয়াশরুমে যায় ওয়াশরুমে গিয়েছেরা সারা শরীর নাঙ্গা করেছেরা স্টুডেন্টের উপর জ্বলানো এরপরে স্যার স্টুডেন্টরা কয় তুমি স্কুলে যায় না আজকে তোমার পাস করে দেবো পরীক্ষা আমি আমার লগে সম্পর্ক রাখো
এরপরে স্যার ওয়ার্ডেনে বুল লাগায় তো যা কথা কইছে সব এভিডেন্স আছে, রেকর্ডিং আছে। এরপরে স্যার হোস্টেলের যারা রান্না ছান্না করে তারা লগেও সেম আচার্য। এরপরে হোস্টেলের যতদিন স্টুডেন্ট এর আগের বছর স্টুডেন্ট কয়েকটা হেডমাস্টারের দৌড়াইয়া তারা স্কুল বেড়ে সাইডে যাওয়া লাগবে। নাম কি হেডমাস্টারের? হেডমাস্টারের নাম হচ্ছে শঙ্কর দেবনাথ। আচ্ছা, আজকে গিয়েছে এরপরে? এরপরে স্যার আমরা গেছি, গিয়ে স্যার স্যার জিগালাম স্যার যেত তো হয়েছে আপনি কী কাজ করছেন? তাই কহ আমি এইসব এসব কাজ করছে, তাই নিজেই স্বীকার করছে। এরপর স্যার আমরা আইনের হাতে তুলে দিয়ে দিলাম। এখন তাই কই আছে? তাই না এখন থানার ভিতরে আছে, বিশ্বমর থানা। আর গতরাটা আছে তরমোড়া স্কুল হস্টেলের ভিতরে গত। আজকে কি যে দুইটা মেয়ের অভিযোগ মানে ঘটনায় সেই দুইটা মেয়ে অভিযোগ করছে থানায়? ওখানে যে দুইটা মেয়ে অভিযোগ করছে এটা তো হোস্টেলের বাইরের কথা না। এরপর হোস্টেলের ভিতরে তো আরো আছে, মানে যতজন স্টুডেন্ট আছে 12 জন স্টুডেন্ট আছে, মহিলা ছাত্রী ছাত্রী তারাও খুব নিজে এভিডেন্স এই স্যারের বিরুদ্ধে। আপনারা কি এলাকাবাসী না? হ্যাঁ, আমরা গার্জেন হিসাবে গিয়েছি, এলাকাবাসী ভিতরে গেছি, গিয়ে স্যার সব গার্জেনটির লোকের কথা টথা পেয়ে স্যার আইনে হাতে দিয়েছে। ভাই সুধারপুরা 12 স্কুলে? হ্যাঁ, নমস্কার মিডিয়া ভাইকে। কথা হচ্ছে আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন পাই যে ওয়ার্ডেন আছে, ওয়ার্ডেনে বুল লগের না বলে কিছু আছে যে সম্পর্ক হয় তারা। তা আজকে গিয়েছিলাম আমরা হস্টেলে গেলাম, হস্টেলে গিয়েছিলাম স্টুডেন্টদের জিগাইলাম কী ঘটনা, তোমরা কোনো ঘটনা ছিল স্টুডেন্টের সবাই মানে তাই না 12টা 1টা এলে হোস্টেলের ভিতরে গিয়েছেরা বা ওয়াশরুমে যায়, ওয়াশরুমে গিয়েছেরা সারা শরীর নাঙ্গা করেছেরা স্টুডেন্টের উপর জ্বলানো। এরপরে স্যার স্টুডেন্টরা কয় তুমি স্কুলে যায় না, আছে তোমার পাস করে রিমুভ করেছে আমি আমার লোকের সম্পর্ক রাখো। এরপরে স্যার ওয়ার্ডেনে বুল লাগায় তো যা কথা কইছে সব এভিডেন্স আছে, রেকর্ডিং আছে। এরপরে স্যার হোস্টেলের যারা রান্না ছান্না করে তারা লগেও সেম আচার্য। এরপরে হোস্টেলের যতদিন স্টুডেন্ট এর আগের বছর স্টুডেন্ট কয়েকটা হেডমাস্টারের দৌড়াইয়া তারা স্কুল বেড়ে সাইডে যাওয়া লাগবে। নাম কি হেডমাস্টারের? হেডমাস্টারের নাম হচ্ছে শঙ্কর দেবনাথ। আচ্ছা, আজকে গিয়েছে এরপরে? এরপরে স্যার আমরা গেছি, গিয়ে স্যার স্যার জিগালাম স্যার যেত তো হয়েছে আপনি কী কাজ করছেন? তাই কহ আমি এইসব এসব কাজ করছে, তাই নিজেই স্বীকার করছে। এরপর স্যার আমরা আইনের হাতে তুলে দিয়ে দিলাম। এখন তাই কই আছে? তাই না এখন থানার ভিতরে আছে, বিশ্বমর থানা। আর গতরাটা আছে তরমোড়া স্কুল হস্টেলের ভিতরে গত। আজকে কি যে দুইটা মেয়ের অভিযোগ মানে ঘটনায় সেই দুইটা মেয়ে অভিযোগ করছে থানায়? ওখানে যে দুইটা মেয়ে অভিযোগ করছে এটা তো হোস্টেলের বাইরের কথা না। এরপর হোস্টেলের ভিতরে তো আরো আছে, মানে যতজন স্টুডেন্ট আছে 12 জন স্টুডেন্ট আছে, মহিলা ছাত্রী তারাও খুব নিজে এভিডেন্স এই স্যারের বিরুদ্ধে। আপনারা কি এলাকাবাসী না? হ্যাঁ, আমরা গার্জেন হিসাবে গিয়েছি, এলাকাবাসী ভিতরে গেছি, গিয়ে স্যার সব গার্জেনটির লোকের কথা টথা পেয়ে। উত্তর ত্রিপুরা জেলার কুমারঘাটে ঊনকোটি কুমারঘাটে ফিরা রথযাত্রার দিন যে অভাবনীয় অবিশ্বাস্য ঘটনা ঘটল তার পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে আমাদের পার্টির দুজন কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তী এবং কমরেড নারায়ণ কর, তাদের সাথে আমিও ছিলাম। আমরা কুমারঘাটে গিয়েছিলাম সমস্ত বিষয়টা বুঝবার জন্যে, কি করে এই ঘটনা ঘটতে পারল। তার আগের দিন 29 তারিখ আমাদের পার্টির সিপিআইএমের 5 জন বিধায়ক তারাও কুমারঘাটে গিয়েছিলেন। তাদের মধ্যে ইসলাম উদ্দিন ছিলেন, শৈলেন্দ্র দেবনাথ ছিলেন, দীপঙ্কর সেন বিলুনিয়ার এমএলএ, আমাদের এখানে নয়ন সরকার আর সুদীপ, তারাও ছিলেন। তাদের সাথে উত্তর জেলা এবং ঊনকোটি জেলার আমাদের যারা নেতৃত্ব এবং বিশেষ করে কুমারঘাট মহকুমার যে পার্টি নেতৃত্ব তারা সঙ্গে ছিলেন। কালকে যে আমরা গেলাম আমাদের সাথেও ঊনকোটি জেলার পার্টি সম্পাদক
কুমারঘাট মহকুমার পার্টির সম্পাদক, আমাদের রাজ্য কমিটির সদস্য ওখানে যিনি কাজ করেন, প্রাক্তন বিধায়ক, তারাও আমাদের সাথে ছিলেন। আমরা বেলা 2টো থেকে এই গোটা ঘটনাটি সম্পর্কে আমাদের মতো করে জানবার উদ্যোগ আমরা গ্রহণ করি। তাতে প্রথম আমরা যাই যে রথটিকে ভিত্তি করে এই ঘটনাটা ঘটল। আমরা শুনলাম যে রথটি থানার কাছে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেখানে যাই, তারপরে আমরা কুমারঘাট থানায় আমরা যাই, তারপর কার্যকারণেই আমরা বিদ্যুৎ দপ্তরে যাই, তারপর যেখানটাতে ঘটনা ঘটেছে প্লেস অফ অকারেন্স সেই জায়গাটাতে আমরা যাই, সেখান থেকে আমরা পূর্ত দপ্তরে যাই, সেখান থেকে আমরা যাই ইস্কন মন্দিরে, যারা মূলত এই রথযাত্রার অনুষ্ঠানটির আয়োজক। সেখান থেকে আমরা যাই কুমারঘাট মহকুমা হাসপাতালে। তারপর যারা মারা গেলেন এই ঘটনায় তাদের বাড়িগুলিতে আমরা একে একে যাই। সেখান থেকে আমরা মহকুমার শাসক কুমারঘাট মহকুমার তার অফিস আমরা যাই এবং এই কাজগুলো করতে আমাদের 5টা বেজে যায়। তারপর 5:30 আমরা ওখান থেকে রওনা হই। সর্বশেষে আমরা জিবি হাসপাতালে আসি। আমরা সম্ভবত 9:30 বা 9:40 জিবি হাসপাতালে এসে আমরা পৌঁছি। সংক্ষেপে বলছি, এই যে 8টা-9টা জায়গায় আমরা কুমারঘাটে ঘুরলাম, তাতে প্রথমত আমি যেটা বলবো, আমাদের 3জনেরই অবজারভেশন হচ্ছে এটা, কুমারঘাটটাকে মনে হয়েছে একটা নৈশব্দের নগরী। কোনো কথা নাই, বার্তা নাই, চুপচাপ, দোকানে লোক নাই, ক্রেতা নাই। কেমন না, স্থানীয় যে ভেহিকুলার ট্রাফিক, এগুলোর উপস্থিতিও আমরা দেখলাম খুবই নগণ্য। এবং এতে যেটা মনে হচ্ছে যে তারা বুঝেই উঠতে পারছেন না এখন যে কি ঘটে গেল, কি করে ঘটলো, এবং এর মধ্যে যে একটা চাপা ক্ষোভ, অসন্তোষ জমা হয়ে আছে এবং যে কোনো সময় তার বহিঃপ্রকাশ ঘটতে পারে। কারণ ঝড়ের আগে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়, আমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করলাম। কারণ প্রকৃত অর্থে নগর যে এলাকাটা, এই এলাকাটার মধ্যেই তো সমস্ত ঘটনাগুলো ঘটেছে। বলে আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, অর্থাৎ রেল স্টেশন থেকে বেরিয়ে আসলে পরে ওখান থেকে আরম্ভ করে একেবারে আপনার পূর্ত দপ্তরের যে মূল অফিস সেখান পর্যন্ত সবটা ঘুরলে পরে এটা নগর এলাকায় পড়ে। এটা আমি প্রাথমিক বললাম। আমরা রথটা দেখলাম এবং সেখানে পুলিশ বন্ধু ছিলেন। তাতে যেটা বলছেন যে যেদিন প্রথম যাত্রা হয় সেদিন মানে উঁচুটা, হাইটটা এত বেশি ছিল না। ফেরা যাত্রার সময় এটার হাইটটা বাড়ে, সম্ভবত উপরে একটা পিতলের কলসি টলসি বসায়, তার উপর একটা স্টিক দেয় এবং স্টিকটা সম্ভবত লোহা অথবা স্টিলের হবে, তার উপর একটা পতাকা ইত্যাদি। আমরা যখন ঘুরে দেখছিলাম এই রথটা, তাতে দেখে বোঝা গেল এটা বড়সড় কোনো গাড়ির চেসিসের উপর এই রথটা তৈরি করা হয়েছে। অর্থাৎ চেসিসটা নিয়েই রথ। কারণ নিচে আমরা দেখলাম বড় গাড়ির, ট্রাক গাড়ি বা বাস গাড়ির যে চাকা, সেই চাকার উপর এটা দাঁড়িয়ে আছে। সামনের দিকটা আমরা দেখলাম একটা স্টিয়ারিং আছে। তাতে আমাদের প্রথম সন্দেহ হলো তাহলে বোধহয় ইঞ্জিন চলছিল গাড়িটার, রথের। আর পেছন দিকটা যেটা জনগণের দিকে মুখ করা, সেই জায়গাটা দেখলাম ওখানে একটা পুলির মতো আছে, তাতে তার জড়ানো আছে এবং এটাকে
ঘোরাবার জন্য এটা হাতে ধরার একটা বিষয় আছে, জিজ্ঞেস করলাম যে এটা কি, তাতে ওখানে এক দুজন ছিলেন পুলিশ বন্ধুটি সহ বললেন এটা ব্যবস্থা, ওই যে পতাকা ইত্যাদি উপরে তুলেছে এটা ঘুরিয়ে উপরেও তোলা যায়, প্রয়োজন এটাকে নিচেও নামানো যায়। এটা তাদের মতো তাদের ব্যাখ্যা, আমরা এই নিয়ে কোনো রকম মন্তব্য করিনি। সবটা দেখে তারপরে আমরা সঙ্গেই থানাতে আমরা গেলাম। এখন পুলিশ থানায় গিয়ে আমরা দেখলাম ওখানকার যিনি থানার দারোগা বাবু এবং তারপর আরেকজন সিনিয়র এসডিপিও, তারা দুজন ছিলেন। তো তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম আপনাদের কাছে তারা পারমিশন চেয়েছিল কিনা, বা আপনারা যদি পারমিশন দিয়ে থাকেন কি কি পারমিশন আপনারা দিয়েছেন, কোনো বিষয়ে আপনাদের কোনো আপত্তি ইত্যাদি ছিল কিনা। তাতে তারা যেটা বললেন, আমরা দুটো বিষয়ের পারমিশন দিয়েছি। একটা হচ্ছে যে রাস্তাটা দিয়ে রথটা আসবে, যে রাস্তা দিয়ে রথটা ফিরে যাবে, আর দ্বিতীয় হচ্ছে মাইক যে তারা ব্যবহার করবেন সে মাইকের পারমিশন, অন্য কোনো পারমিশন আমরা দেইনি। তখন জিজ্ঞেস করলাম এই যে রথকে ভিত্তি করে ঘটনা ঘটলো, তার যে উচ্চতা ইত্যাদি সেগুলি সম্পর্কে বলে এগুলো তো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা হচ্ছে পূর্ত দপ্তরের দায়িত্ব, তারা বললেন। এবং তাদের কাছ থেকে পারমিশন নিয়েছিল কিনা এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না, বা বিদ্যুৎ দপ্তরও তাদেরকে এই উচ্চতার সম্পর্কে কিছু বলেছে কিনা এটাও আমরা বলে উঠতে পারছি না। এই হচ্ছে পুলিশ দপ্তরের দুজন দায়িত্বশীল অফিসার বন্ধুর বক্তব্য। স্বাভাবিক আমরা এটা শোনার পর সেখান থেকে বেরিয়ে প্রথম আমরা চলে যাই বিদ্যুৎ দপ্তরে। বিদ্যুৎ দপ্তরে যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার, তার সঙ্গে আমরা কথা বলতে যখন বসি তাকে জিজ্ঞেস করলাম, পুলিশ আমাদের একটা কথা বলেছেন যে আমরা প্রথম দিনের রথযাত্রার যে রাস্তা দিয়েছিলাম, রুট যেটা, রিটার্ন জার্নির দিনও এটাই রুট ছিল। যেখানে ঘটনা ঘটল এই দিকটাতে রথ যাওয়ার কথা না, তাহলে তারা গেল কি করে? বলে আমাদের পুলিশ যখন তারা রুট চেঞ্জ করছে তখন তাদেরকে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে। বাধা মানে তো জবরদস্তি না, যে আরে আপনারা কি করছেন, এদিকে তো আপনাদের পারমিশন নেই, আপনারা এদিকে যাচ্ছেন কেন? তো সাধারণ পুলিশ কর্মী তাদের কথা যারা অর্গানাইজার তারা তেমন একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেননি। যদি গুরুত্ব দিতেনই তাহলে তো তারা ওইদিকে রথ নিয়ে যেতেন না। যাই হোক, তার পরবর্তী সময় আমরা যখন পাওয়ার ডিপার্টমেন্টে গেলাম, পাওয়ার ডিপার্টমেন্টের বন্ধুদের সঙ্গে যখন কথা হলো তখন বলল যে এই গোটা অনুষ্ঠানের জন্য আমাদের কাছে কোনো পারমিশন ইত্যাদি চাইনি, আমরা একটা চিঠি পেয়েছি। তখন চিঠিতে তারা কোন দিক দিয়ে রথ বেরোবে, কোন দিক দিয়ে রথ ফিরে যাবে, এই রুটটা তারা মেনশন করেছেন। তো এর ভিত্তিতে আমরা রথযাত্রার দিন এবং রথ যেদিন ফিরে গেল সেদিন সময় ইত্যাদি আমরাই উদ্যোগ নিয়ে জেনে নিয়ে এই জায়গাটাতে আমাদের যে পাওয়ার লাইন সেটা আমরা কানেকশনটাকে ডিসকানেক্ট করি। তখন আমরা তার কাছে জানতে চাইলাম চিঠিটা আছে কিনা, বলে হ্যাঁ আছে, কিন্তু ভদ্রলোক চট করে খুঁজতে গিয়ে পেলেন না। তো আমরা বললাম ঠিক আছে, আমরা তো আপনাকে বিব্রত করছি না। তাহলে এই ঘটনাটা ঘটলো যে, বলে যেই রাস্তাতে তারা গেলেন, যেখানে গিয়ে ঘটনা ঘটলো ওই রাস্তাটায় যাওয়ার কথা ছিল না। তাহলে ঘটনা ঘটলো কি করে? তখন ওই পুলিশের কাছ থেকে যেটা জেনে আসলাম, ওই ভদ্রলোকেরও প্রায় এরকমই বক্তব্য যে আমাদের তো পাওয়ার ডিপার্টমেন্টের কোনো লোক যাত্রার শুরুর দিনও তারা চায়নি, যেদিন তারা ফিরা যাত্রা করছেন সেদিনও তারা বলেনি যে আপনাদের লোক আমাদের সঙ্গে থাকলে ভালো হয়, কোনোদিনই তারা চায়নি। তো যাই হোক, আমরা তখন জিজ্ঞেস করছিলাম যে আমরা দেখুন ঘটনা ঘটে যাওয়ার পরদিন আগরতলার বিভিন্ন পত্রিকায় লক্ষ্য করেছি যে তারের সাথে এই আপনার রথের যে চূড়ার যে সংঘর্ষটা হয়, মানে এটার যে সংযোগ হয়, এই তারগুলি তো হাই টেনশন বলে, ইয়েস 33 kV। তো এটা এত নিচে থাকার কথা না, এটা আরো অনেক উপরে থাকার কথা। এটা কি ঠিক? বলে না, এটা মোটেই ঠিক না। এবং আজকেও আমাদের মানে রাজ্য স্তরের এক্সপার্টরা তারা এসেছেন, স্পটে গেছেন, তারা পরীক্ষা করে দেখেছেন
এই 33 কেভি লাইন যেই হাইটে থাকার কথা সেই হাইটেই শুধু না, বরং তার চাইতে খানিকটা বেশি উচ্চতায় আমরা এই লাইনটা আমরা টেনেছি। এটা হচ্ছে এই ভদ্রলোকের জবানি। তো আমরা ওখান থেকে বেরিয়ে তখন তিনি বললেন যে যখন ঘটনা ঘটে গেল তিনি অফিসে ছিলেন না, তিনি বোধহয় বাইরে বা দূরে কোথাও ছিলেন। তাকে যখন ইনফর্ম করা হলো যে সঙ্গে সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে 33 কেভি লাইনটা এটার যেখান থেকে কন্ট্রোল করা হয়, হ্যাঁ, সেটা কুমারঘাটে না, এটা অন্য জায়গা থেকে। বলছে আমরা খবর পেলাম, তাদের সঙ্গে যোগাযোগ হলো, তারা ডিসকানেক্ট করলো, সময় তো চলে গেল এবং হাতছাড়া হলো সময়, তাতে যা ঘটনা তো ঘটেই গেল। মানে এই হচ্ছে মানে তাদের বক্তব্য। আমরা ওখান থেকে গেলাম প্লেস অফ অকারেন্সে, খুব বেশি দূর না, এটা মেন ন্যাশনাল হাইওয়ের উপর। আমরা এদিক দিয়ে আসা যাওয়া করি সব সময়, পাশে টাউন হল, যেটা আমাদের গভর্নমেন্টের সময় আমরা জায়গা টাকা ঠিক করে কাজ শুরু করেছিলাম তার পাশ দিয়ে। সেখানে যাওয়ার পর আমাদেরকে দেখানো হলো যে কোথায় এই কোন তারটাতে লেগেছে। আমাদের সঙ্গে কিছু সাংবাদিক বন্ধু ছিলেন, আগরতলা থেকে গেছেন, ওখানের লোকও ছিলেন, তারাই নিজেরা চিহ্নিত করলেন। আমরা লক্ষ্য করলাম যে উপরে যে তারের সঙ্গে এটার মানে সংস্পর্শে যাওয়ার পর ঘটনা ঘটলো, এটা যথেষ্ট হাইটে আছে, কেমন না। তারপরে আমরা তাকাবার চেষ্টা করলাম, তখন দেখা গেল পাশেই ড্রেনের উপরে একটা ছোট্ট চায়ের দোকান, সেখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তো তাকে ডাকলাম আমরা, তিনি নেমে আসলেন। আপনি কি ঘটনা দেখেছেন? বলে হ্যাঁ, আমি তো রথের দড়ি টেনেছি। বলে আপনি দড়ি টেনেছেন, আপনার তো কিছু হয়নি? বলে আমি তো দূরে ছিলাম, হয়তো পার্টিকুলারলি ওই সময়টাতে আমার হাতে হয়তো দড়ি ছিল না, থাকলে কি ঘটতো আমি জানি না। তার দোকান এবং অনেক আগেই দোকানটা একটু অন্য জায়গায় ছিল, এখানটাতে দোকান এনেছেন। তারপরে আমি দেখলাম তার দোকানের পাশে কিছু বাড়ি আছে, সেখানে দুজন মহিলা, একজন বয়স্ক, একজন মাঝারি বয়সের, সঙ্গে একটা বাচ্চা মেয়ে, তাদেরকে ডাকলাম। মাঝারি বয়সের যে মহিলা, তিনি আমার মনে হয়েছে একটু ভয়টাও পেয়ে গেছেন, আড়ষ্টতায় ভুগছিলেন, তিনি নিজেকে একটু সরিয়ে নিলেন। তিনি হয়তো ভাবলেন কোন ঝামেলায় পড়ে যাই। বয়স্ক মহিলা দাঁড়িয়ে থাকলেন, কেমন, তাকে ডাকলাম, আমরা এগিয়ে গেলাম, তার সঙ্গে বাচ্চাটা আসলো, তাকে জিজ্ঞেস করলাম, তিনি তো জড়িয়ে ধরে আমাদের হাউ হাউ করে কাঁদছেন যে কি ঘটে গেল, এবং বলছে আমিও তো ছিলাম, আমি যদি দূরে না থাকতাম, আমি যদি কোনো কারণে এই রথের দড়ি টানতাম, তাহলে আজকে তো আমাকে আপনারা পেতেন না। এই ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বলছেন। তার সঙ্গে যে বাচ্চাটা আছে, বাচ্চাটা মেয়েটা ক্লাস 4-এ পড়ে, হ্যাঁ, স্পেল বাউন্ড, কেমন না, বাড়ির জামা কাপড় পরে আছে, সে কিছু বলতেই পারছে না। বলছে না এই ঘটনা তো আমরা দেখেছি, তাকে তো এর বেশি কিছু তখন বলার নেই। ওখান থেকে আমরা গেলাম পিডব্লিউডির কাছে। তো পিডব্লিউডির যিনি ভদ্রলোক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তার সাথে কথা হলো এবং তিনি বললেন যে দেখুন, রথের মেলা হবে, রথ তৈরি হচ্ছে, আমরা তো লক্ষ্য করছি, কারণ আমাদের এদিক দিয়েই ইসকনের মানে যে মণ্ডপ, এটা ভেতরে, যদিও এটা যে তৈরি হচ্ছে আমরা লক্ষ্য রাখছিলাম, কিন্তু আমাদের কাছে কেউ কোনো পারমিশন, মতামত, পরামর্শ কিছু আমাদের কাছে চায়নি। যাই হোক, এখন ঘটনা যেদিন ঘটল, সেদিন তারা জনগণের মুখ থেকে শুনেছেন, তাদের কাছে খবর এসছে, শুনে তারা এখান থেকে নিজেরাই স্বতঃপ্রণোদিতভাবে ঘটনাস্থলে ছুটে গেছেন, ঝাঁপিয়ে পড়েছেন রেস্কিউর কাজের জন্য। এখন তাকে আমরা জিজ্ঞেস করলাম, দেখুন পুলিশের কাছে যাওয়ার পর পুলিশ তো আমাদের বলল এই রথ ইত্যাদি এগুলোর পারমিশন ইত্যাদি দেওয়ার কথা আপনাদের। বলছে দেখুন, কোনো জনসভা, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, পলিটিক্যাল পার্টি অথবা কোনো অর্গানাইজেশনের তরফ থেকে যদি আয়োজিত হয়, তাহলে আমাদের মতামত নিতে হয়, আমরা দেখে বলি যে মঞ্চটা কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এটা জেনারেলি আমরা বলে থাকি, কিন্তু এই প্রশ্নে আমাদের কাছে কেউ আসলো না। তো আপনাদের কি মনে হয়েছে যে এটা তো একটা অস্বাভাবিক উচ্চতা মনে হয়েছে, এবং তার উপরে যে পতাকাটা যে দণ্ডতে লাগানো ছিল সেটা কাঠের না, এবং এটা মেটালের, এবং এটাই তো সবচেয়ে সমস্যাটা হয়ে গেল। আমরা জিজ্ঞেস করলাম কত হাইট হবে, বলে এটা তো বলতে পারছি না। তখন বলছেন যে এটা আপনার
বিদ্যুৎ দপ্তরের লোকরা বলতে পারবে না। ওনার ওখানে বসে আমরা আবার ফোন করলাম বিদ্যুৎ দপ্তরের এই ভদ্রলোকের কাছে, তিনি বললেন যে এটার হাইট হচ্ছে 6.37 মিটার। এই হাইটে এটা আছে, তার মানে হচ্ছে রথের চূড়া 6.37 মিটারের চাইতেও বেশি। কিন্তু আমরা যখন রথটা দেখলাম তখন উপরটা তো নাই, ওটা তো ভাঙা পড়ে গেছে, এটা হয় সরিয়ে ফেলেছে হয়তো নাই, এটা আমরা দেখেছি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে তখন আমাদের মনে হলো আমাদের ইসকনের মন্দিরে যাওয়া দরকার, তাদের সঙ্গে কথা বলা দরকার। ওখান থেকে বেরিয়ে আমরা ইসকন মন্দিরে যাই। ইসকন মন্দিরে 3 জন লোক ছিলেন, তাতে যিনি প্রধান ব্যক্তি তার সঙ্গে কথা বলে জানলাম তিনি সম্ভবত পশ্চিমবাংলার বর্ধমানের কাছে কোথাও থাকতেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে লেখাপড়া জানা মানুষ। তিনি স্পেল বাউন্ড, কোনো কথা বলতে পারছেন না, এবং তাকে যখন জিজ্ঞেস করছি তার চোখ দিয়ে জল বেরোচ্ছে। তার সঙ্গে 2টো লোক দাঁড়িয়ে আছে। তাই বললাম, দেখুন আমরা তো আপনাদের কাছে জানতে এসেছি, আমাদের তো একটু বিষয়গুলো জানতে হবে, একটু আমাদের সাহায্য করুন। তখন আমাদের প্রথম প্রশ্ন ছিল, এই যে রথটা আপনারা তৈরি করলেন, এটার জন্য কি আপনাদের ইসকনের কোনো স্পেসিফিকেশন আছে? বলছে না, এরকম কোনো স্পেসিফিকেশন নেই। তাহলে এই রথটা আপনারা তৈরি করলেন কি করে? তাতে জবাব দিলেন, আগরতলার যে ইসকন রথ আছে এটা অনেক আগে থেকেই আগরতলায় চলছে, আমরা জানি, আমাদের সরকার থাকতে আমরা দেখেছি। তৈরি করতে সাহায্য করেছেন, তাকে যারা সহযোগিতা করেছেন তারা একাধিকবার আগরতলায় গেছেন, ইসকনের এই রথটি দেখে ফিরে এসে টাইম টু টাইম এটা অনেকটা তার আদলে রথযাত্রা তারা করেন। সব জায়গায় তাদের নির্দেশ গেছে একটা স্পেসিফিকেশন দিয়ে যে এখন থেকে এই স্পেসিফিকেশনের বাইরে, পারহ্যাপস ইনক্লুডিং হাই, রথ তৈরি করা যাবে না। এবং এটা ইসকনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত, পারমিশন না পর্যন্ত এই রথ নিয়ে রাস্তায় বেরোনো যাবে না, এটুকু বললেন। তারপরে বুঝা গেল এখন তাদেরকে আমরা এর বাইরে অন্য কোনো কথাবার্তা জিজ্ঞেস করে বিবৃত করার চেষ্টা করিনি। লক্ষ্য করলাম যে ভদ্রলোক একটু খুব নিজেই সেখানে অস্বাভাবিক অবস্থা তিনি ফিল করছেন, তার এক্সপ্রেশন। আমাদের যদিও তাদের মন্দির থেকে প্রসাদ খাওয়ার জন্য অনুরোধ করেছেন, আমরা হাত জোর করে বলেছি দেখুন আজকে প্রসাদ খাওয়ার মতো অবস্থা নেই, আমরা আরো কয়েকটা জায়গায় যাব, পরে এসে আপনাদের সঙ্গে আবার কথা বলবো, দরকার হলে আপনাদের প্রসাদ আমরা খাবো, ঠিক আছে। ওখান থেকে বেরিয়ে আমরা সরাসরি হাসপাতালে যাই, মহকুমা হাসপাতালে। মহকুমা হাসপাতালে সেখানে যে ডাক্তার বন্ধুটি ছিলেন মহিলা, তিনি আমাদের মেডিকেল কলেজ থেকে সম্ভবত 3rd গ্রুপের, তিনি পাশ করে ওখানে কাজ করছেন। তিনি বিবাহিতা, তার হাজব্যান্ড ব্যাংকে চাকরি করেন, তার বাড়ি মান্দায়, তার হাজব্যান্ডের বাড়ি খোয়াই, ঠিক আছে। তার কাছ থেকে জানলাম, তিনি বললেন 6 জন ডেড বডি নিয়ে এসছে হাসপাতালে, আর বাকি ছিল সেখানে 19 জন। এই 19 জনের মধ্যে 10 জনকে তারা কুমারঘাট হাসপাতালে ভর্তি করান, বাকি 9 জনকে এই আহত যারা হয়েছেন তার জখমের যে গভীরতা তার ভিত্তিতে তারা মনে করেছেন তাদের পক্ষে চিকিৎসা করা সম্ভব না, তারা কৈলাসহর জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। কৈলাসহর জেলা হাসপাতালে তাদেরকে দেখে সেখান থেকে 7 জনকে প্রায় সঙ্গে সঙ্গেই সেদিনই জিবি হাসপাতালে রেফার করেন। অন দি ওয়ে টু জিবি সেখানে একজন মারা যান, জিবিতে 6 জন এসে ভর্তি হন। আমরা জিজ্ঞেস করলাম হাসপাতালে এখন ওই দিনের ঘটনায় যারা অ্যাডমিশন নিয়েছিলেন তাদের কেউ আছে কিনা, বলে না, আজকে বাকি 10 জন তারা রিলিজড হয়ে গেছেন, তারা বাড়িতে চলে গেছেন। কিন্তু ফটিকরের যে হাসপাতাল আছে, হ্যাঁ, এটা ছোট হাসপাতাল, কেমন, সেই হাসপাতালে যে সেদিনও রোগী ভর্তি হয়েছিল, বা কালকে যে আমরা দেখা করলাম হয়তো সকাল পর্যন্ত রোগী ছিল, এটা মহকুমা হাসপাতাল থেকে কোনো তথ্য আমরা পাইনি। তাতে আমাদের মনে হয়েছে যে এটাই বোধহয় হিসেব। এই সমস্ত তথ্য জানার পর আমরা সবার বাড়িতে আমরা গেলাম, যারা মারা গেলেন, তাতে মহিলা, পুরুষ, বয়স্ক, মাঝারি বয়সের নিকটাত্মীয়, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তাতে চোখের জল ফেলছেন, কেউ কেউ হাউ হাউ করে চিৎকার করে কথা বলছেন, আমরা বাঁচবো কি করে, যার মানে সাধ্য শান্তি করছি, কোথায় আমার তাদের করার কথা আমাকে এখন তাদের করতে হচ্ছে, এরকম।
অনেক বাড়িতে 3-4টা বাড়িতে দেখলাম বাচ্চা বাচ্চা এই ধরা গলায় হাতে এই যে কুশাসন এগুলি নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছে না কি ঘটনা ঘটে গেছে। ছোট্ট কিন্তু ছেলেমেয়েরা আজকাল আমি লক্ষ্য করছি একটু কথাবার্তা চটজলদি বলতে পারে, স্কুলে পড়ে, কেউ 2তে, কেউ কেজি 2তে পড়ে, কেউ স্কুলে 4-এ পড়ে। হ্যাঁ, গরিব পরিবার, অধিকাংশ গরিব পরিবার, তারা একটা বিভ্রমে পড়েছে। এখন পুরুষটা যদি মানে তার কোনো নিয়মিত আয় নাই, দৈনিক মজুরিতে কাজ করে, সে যদি সেখানে মজুরির জন্য যায়, বাচ্চাগুলি কে দেখবে? মা তো নাই। আর বাচ্চাগুলি যদি সে দেখে তাহলে বাচ্চাগুলি খাওয়াবে কি? জামা কাপড় ইত্যাদি, জুতা ইত্যাদি পরে স্কুলে যেতে হবে, পয়সাটা কোত্থেকে আসবে? এরকম একটা দুশ্চিন্তা যদি এগুলো প্রকাশ করে নিই, আমরা যতটা বুঝার বুঝেছি, আমাদের তরফ থেকে যতটা অভয় দেওয়ার আমাদের পার্টির সীমাবদ্ধতার মধ্যে, সেগুলো তাদেরকে আমরা বলার চেষ্টা করেছি। সমস্ত বলার পর তারপর আমরা মহকুমা শাসকের সাথে সাক্ষাৎ করি। মহকুমা শাসক দেখলাম তিনিও যথেষ্ট মানে মানে মানসিকভাবে বিপর্যস্ত, উদ্বিগ্ন। দুপুরের পর থেকে আমরা গেছি শুনে তিনি অপেক্ষা করছেন আমরা তার সঙ্গে সাক্ষাৎ করবো, এটা জেনে কথাবার্তা বললাম। তিনি যেটা বললেন যে আপনার প্রাথমিকভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে তহবিল, সেই তহবিল থেকে, এটা অল ইন্ডিয়া মানে গাইডলাইনই তাই, তার থেকে প্রাথমিকভাবে 10,000 টাকা করে এই সমস্ত পরিবারগুলোকে তারা সাহায্য করেছেন। আর তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে একটা ডিক্লারেশন হয়েছে, আমরা এটা দেখেছি। আমাদের মুখ্যমন্ত্রীও তহবিল থেকে একটা ডিক্লারেশন করেছেন, সেটা আমরা শুনেছি। চিকিৎসার ব্যাপারে তিনি বললেন সরকার থেকে আমরা দায়িত্ব নিচ্ছি। এখন ওনাকে আমরা যেটা অনুরোধ করে এসেছি যে দেখুন, ইসকন তো একটা বেশ বড়সড় সংগঠন, এবং যাদের বাড়িতে আমরা গেলাম তারা যেটা বললাম, তাদের একটা ক্ষোভ দেখলাম, ইসকনের তরফ থেকে তাদের বাড়িতে কেউ গিয়ে খোঁজখবর কিছুই করেনি। তাদের রথের জন্যই তো এই ঘটনাটা ঘটলো। এই বহিঃপ্রকাশটা অনেকেই কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে বলেছেন, 1-2 জন তো খুবই উত্তেজিত, ওই পুরুষ মানুষ যদিও মাঝারি বয়সের। তো আপনি তাদের সঙ্গে দয়া করে একটু কথা বলুন। সরকার থেকে যে উদ্যোগ নিয়েছে সেটা তো ঠিক আছে, তারা তো এই মানে পরিবারগুলির পাশে তাদের দাঁড়ানো দরকার। আপনি আপনার তরফ থেকে মহকুমা শাসক এবং ততোধিক হচ্ছেন আপনি একজন হিউম্যান বিং, সেদিক থেকে তাদের সঙ্গে আপনি কথা বলুন। বললেন না ঠিক আছে, আপনারা যেটা বলেছেন আমরা বলবো। আর তাকে আমরা যেটা অনুরোধ করেছি যে সাহায্যগুলো সরকার করেছে ঠিক আছে, আমরা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আপনিও আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতায় পরিবারগুলো ঘুরে যা তথ্য সংগ্রহ করেছেন, যদি সংগ্রহ করাতে এখনো অসম্পূর্ণতা থাকে, এগুলো সংগ্রহ করে সরকারের কাছে আপনিও আপনার দিক থেকে একটা আবেদন করুন এই পরিবারগুলোতে একটা করে সরকারি চাকরি যাতে ব্যবস্থা করে। তিনি তো দেখলাম বিরোধিতা করলেন না, বললেন যে ঠিক আছে আমি আমার মতো করে এই উদ্যোগ নেব। সেখান থেকে এসে আমরা 5:30টায় রওনা হয়ে আগরতলা জিবি হাসপাতালে আসি। তাতে আমরা 10 জনকে আমরা দেখেছি ঘুরে ঘুরে। তাতে মহিলা হচ্ছেন 5 জন, বয়স্ক পুরুষ হচ্ছেন 1 জন, আর বাকিরা হচ্ছে কম বয়সী শিশু এবং একটু বেশি বয়সের, তার মধ্যে মেয়ে আছে 1 জন। এবং ডাক্তারবাবুদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি। তাতে বিশেষ করে আইসিইউতে যারা আছেন 3 জন মহিলা এবং মেয়েটি যাকে সর্বশেষে আমরা দেখলাম, তাদের বার্ন ইনজুরি একটু বেশি, 60, 65 বা 50-র কাছাকাছি, আরেকজনের তো 60-র উপরেই তারা বলল। এগুলি নিয়ে ডাক্তারবাবুরা চিন্তিত, তারা দেখছেন, চেষ্টা করছেন এবং বলছেন এখন তো ঠিক আছে, কিন্তু যখন এগুলো শুকোতে শুরু করবে তখন পরিস্থিতিটা কোন দিকে যাবে বুঝতে পারছি না। আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এগুলো সব দেখলাম। বেরিয়ে আসার সময় তাদের পরিবারের লোকজন যারা সেখানে ছিলেন, প্রথম থেকে আছেন, তারা কেউ কেউ উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলে ফিরে এসেছি। এই হচ্ছে সাম টোটাল আমাদের যাওয়া দেখা অভিজ্ঞতা, তার ভিত্তিতে যেটা আপনাদের সামনে বললাম। এখন সবটা দেখার পর আমরা যেটা আলোচনা করেছি এবং আমাদের পার্টির নেতৃত্বের সাথে আমরা কথা বলেছি, আজকে আমাদের সম্পাদক মণ্ডলীর সভা ছিল, সেখান থেকে এটা পার্টির পক্ষ থেকে আমরা বলছি যে 3-4টা বিষয় আমরা সরকারের কাছে দাবি করছি, পরামর্শ বলতে পারেন, দাবিও বলতে পারেন। সেটা হচ্ছে প্রথমত ডিএমকে দিয়ে এটা তদন্ত করার কথা। সেখানে মুখ্যমন্ত্রী সেদিনই রাতের বেলা কুমারঘাটে একটা প্রেস মিট করতে গিয়ে তিনি বলেছিলেন 7টা মানুষ মারা গেছেন এবং হাসপাতালে এখনো 10 জনের কথা বললাম। আরও হয়তো কিছু আছেন, তারা হয়তো সবাই হাসপাতালে যাননি। আর কৈলাসহরের 3 জন হাসপাতালে আছেন।
তাহলে এখানে 10, ওখানে 3-13 জন কিন্তু এখন হসপিটালে আছে। এর মধ্যে একটু বড় অংশটা বার্ন ইনজুরি এবং অন্যান্য। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘটনার যে গভীরতা, ত্রিপুরায় এরকম ঘটনা ঘটেনি। এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা খাটো করছি না, কিন্তু আমাদের মনে হয়েছে এটা জুডিশিয়াল ইনকোয়ারি করা দরকার এবং এটা হাইকোর্টের এখন যিনি মানে বিচারকের দায়িত্ব পালন করছেন তাদের মধ্য থেকে কাউকে দিয়ে এটা তদন্ত করা দরকার এবং সরকারের তরফ থেকে জুডিশিয়াল ইনকোয়ারি করার সময় তার তো মানে কি কি বিষয় করবেন তারা বলে দেবেন এবং সেখানে এটা সময়ে ঠিক করে দেওয়া দরকার। জেনারেলি জুডিশিয়াল ইনকোয়ারি অনেক সময় নিয়ে যায়, মানুষ ঘটনাও ভুলে যায়, তাহলে তো চলবে না। যত দ্রুত সম্ভব এনকোয়ারি কমপ্লিট করা দরকার এবং দ্রুততার সঙ্গে এই গোটা ঘটনার জন্য মূলত দায়ী কারা এটাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, এটা যাতে দ্রুততার সাথে গ্রহণ করা যায় তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি করছি। দ্বিতীয়ত আমরা যেটা বলছি, আপনার এই যে আমরা যেটা বললাম, যারা মানে মারা গেছে যে পরিবারগুলো এখন অবধি যা দেখছি, এদের পরিবারে একজনকে সরকারি চাকরি দিতে হবে। সঙ্গে সঙ্গে আমরা যেটা বলছি যে বাচ্চাগুলো যেগুলো পড়াশোনা করছে, মা মারা গেছে অথবা বাবা মারা গেছে, মহিলাই বেশি, এদের জামা কাপড় বইপত্র জুতা এগুলি সব মিলিয়ে যারা যতক্ষণ পর্যন্ত অন্তত স্কুলের শিক্ষা 12 ক্লাস পর্যন্ত পড়ার চেষ্টা করছে, প্রথম পর্যায়ে ক্লাস 10 তারপরে 12, এদের দায়িত্বটা সরকারকে গ্রহণ করা উচিত। আমরা এটা সরকারের কাছে দাবি করছি। তৃতীয়ত আমরা যেটা বলছি সেটা হচ্ছে হাসপাতালে যারা আছেন, সরকার ঘোষণা করেছেন তাদের চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছেন এবং এটা সরকার দেখছেন, সময় লাগবে, তার জন্য পুরো দায়িত্ব নিচ্ছেন এবং অব্যাহত রাখতে হবে। বাইরে যদি নেওয়ার প্রশ্ন প্রয়োজন থাকে, ডাক্তারবাবুরা যদি বলেন, সেটা সরকার তাদের সঙ্গে কথা বলে দেখবেন। এখানে আমাদের বক্তব্য হচ্ছে এই ট্রিটমেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত এবং তারপরে যতক্ষণ না এরা স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকারকে ট্রিটমেন্ট প্লাস এই আহত চিকিৎসিত এই পরিবারগুলোকে আর্থিক দিক থেকে সরকারের দিক থেকে সাহায্য করা দরকার। এটাও আমরা সরকারের কাছে দাবি করছি। এই পরিস্থিতিতে এই মুহূর্তে এই কয়েকটা বিষয় আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যে 3 জন আমরা এই মানে টিমের মধ্যে ছিলাম, ফিরে এসেছি, অন্যরা তো ছিলেন তারা আসতে পারেননি, আমরা সবটা মিলিয়ে এই বক্তব্যটা রাখলাম আপনাদের মাধ্যমে। সরকারের দৃষ্টিতেও আমরা আনলাম, যারা মারা গেলেন, যারা আহত হলেন, জখম হলেন, তাদের কাছেও গেল এবং সারা রাজ্যের মানুষও দেখলো এবং একটা ব্যবস্থা এখন করা দরকার। শুধু রথের না, রথ হোক, নানা পূজা পালিতেও এখন এই ধরনের তো আপনার প্রসেশন বের হয় গাড়িতে করে উঁচু করে সারা ত্রিপুরার জন্য, তার একটা মানে একটা পদ্ধতি তো সরকারের তরফ থেকে গ্রহণ করা দরকার। পুলিশকে বিশেষ করে গুরুত্ব নিতে হবে, পূর্ত দপ্তরকে গুরুত্ব নিতে হবে, পাওয়ার ডিপার্টমেন্টকে গুরুত্ব নিতে হবে। এই 3টা ডিপার্টমেন্টকে ইনভলভ করে এটা বড় শহর হোক ছোট শহর হোক এই প্রশাসন ইত্যাদি বের করার আগে সরকারের দিক থেকে কতগুলি মানে সেখানে নিয়ম বিধি পদ্ধতি এগুলো চালু করা দরকার, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটতে না পারে। এই সতর্কতামূলক ব্যবস্থা সরকারের দিক থেকে গ্রহণ করা উচিত। এই হচ্ছে আমাদের তরফ থেকে বক্তব্য। যদি আমি কিছু মিস করে থাকি, কমরেড নারায়ণ কর আছেন, কমরেড তপন চক্রবর্তী আছেন, তারা দরকার হলে তার সাথে অ্যাড করবেন। এই তো কিছু আছে এই বিষয়ে কিছু নেই। অন্য কি বিষয় ভাই? আজকের দিনে এগুলি বলবো না। আপনারা লক্ষ্য করেছেন আমরা এখানে
পলিটিক্যাল কথাবার্তা কিন্তু বলিনি। ওখানেও অনেকে আমাদের জিজ্ঞেস করেছে, আমরা কিচ্ছু বলিনি। উই ডিড নট পাস এনি কমেন্ট। কালকে হাসপাতালও বলেছে আপনাদের বাদ দিয়ে তাদেরকে যদি 3 জনকে বলি আপনারা কিন্তু বিরক্ত হতেন। যদিও তার মধ্যে দেশের কথা আমি শুনেছি, আরও 1-2টা পত্রিকা তারা খবর পেয়েছেন, দিয়েছেন, এটা তো আমরা বাধা দিতে পারি না। আমরা বলেছি দেখি ভাই, আমরা কথাবার্তা বলে কালকে বলবো। কোনো জায়গাতে কিন্তু আমরা কোনো রাজনৈতিক বক্তব্য রাখিনি। আজকে এই বিষয়গুলি থাকুক, যদি এগুলো নিয়ে আপনারা জানতে চান পরে আমরা কথা বলবো, আজকে বলতে চাইছি না। ঠিক আছে? বললাম তো, রিটেনই কি সব কথা? আপনারা এগুলো ক্যারি করলেই তো হয়। হ্যাঁ, তারপরে যদি সরকার বলেন রিটার্ন দিক না দিলে বলবো আমরা তো সবসময় রিটেনের জন্য অপেক্ষা করতাম না। আমরা যখন সরকার চালিয়েছি সবসময় রিটেন না আসলে হবে না এরকম করিনি। নিজেরা উদ্যোগ নিয়েছি, নেওয়ার পরেও যেখানে খামতি ঘাটতি দেখেছি, জনমত যখন দেখেছি, পত্রিকায় যেগুলো বহিঃপ্রকাশ ঘটেছে, এগুলো দেখে কিন্তু আমরা তৎক্ষণাৎ আমাদের যে অসম্পূর্ণতা এগুলি ওভারকাম করার জন্য আমরা স্টেপ নিয়েছি। এখন গভর্নমেন্টের তরফ থেকে যদি আমাদের যে কথাগুলি বললাম তার পরিপ্রেক্ষিতে যদি বলেন কই আমাদের কাছে তো লিখিত আসলো না, তাহলে কাইন্ডলি যদি আমাদের ইনফর্ম করেন দেবো আমরা। এটা লিখিত দিতে তো আপত্তির কিছু নাই, কিন্তু এটা তেমন একটা প্রয়োজন আছে মনে তো হয় না। যা বললাম ভেরি ভেরি রেলিভেন্ট, এই আর কি। ঠিক আছে, এনকোয়ারি করবে। আর কারোর কিছু আছে? থ্যাংক ইউ অল, আপনারা এসছেন, আপনাদের নমস্কার জানাচ্ছি। আমরা প্রথমেই সম্বর্ধনা জ্ঞাপন করতে চাই ডক্টর সঞ্জীব কুমার দেব মহোদয়কে, এবং এরপরে আমরা সিনিয়র ডক্টর যাদের সম্মাননা জ্ঞাপন করছি তাদের জন্য যে কথাগুলো উচ্চারণ করে নিজেরা ধন্য হয়েছে, মে ইউ লিভ দি ওয়ান্ডারফুল অ্যান্ড দি হেলদি লাইক ইউ মেড ইট ফরএভার, you are an incarnation of God. আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে সিনিয়র ডক্টর সঞ্জীব কুমার দেব মহোদয়কে। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর এন দারোগ মহোদয়কে। তিনি এবারে সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর দেবাশিস রায় মহোদয়কে। ডক্টর দেবাশিস রায় মহোদয়কে এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর জে কে দেববর্মা মহোদয়কে। তিনি প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা, ওনার জন্য জোরে করতালি আশা করব। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সম্মাননা জ্ঞাপন করছেন ডক্টর এবারে ডক্টর জে কে দেববর্মা মহোদয়কে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর জে এম ঘোষ মহোদয়কে। এরপর আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর এস এন চৌধুরী মহোদয়কে। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর জে এম ঘোষ মহোদয়কে। ডক্টর এস এন চৌধুরী মহোদয়কে এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। এরপর সম্বর্ধনা জ্ঞাপনের জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করব ডক্টর বিশ্ব
বিশ্বজিৎ পাল মহোদয়কে। ডেন্টাল সার্জন ডক্টর বিশ্বজিৎ পাল মহোদয়কে এরপর মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডেন্টাল সার্জন ডক্টর বিশ্বজিৎ পাল মহোদয়কে। এরপর মঞ্চে এসে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য বিনম্রভাবে অনুরোধ করব ডক্টর শাহেদ মোতেহাম আলী মহোদয়কে। এরপর সম্বর্ধনা জ্ঞাপন করবার জন্য অনুরোধ করব ডক্টর নির্মল দেবনাথ মহোদয়কে। আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর নির্মল দেবনাথ মহোদয়কে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। এরপর মঞ্চে আসার জন্য অনুরোধ করব ডক্টর শাহিদ মোয়াজ্জম আলী মহোদয়কে। এরপর আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর সবিতা পাল মহোদয়াকে। আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর সবিতা পাল মহোদয়াকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। এরপর হোমিওপ্যাথি ডাক্তার গৌর হরিপাল মহোদয়কে সম্বর্ধনা জ্ঞাপন করব। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব হোমিওপ্যাথি ডাক্তার গৌর হরিপাল মহোদয়কে। এরপর সম্বর্ধনা গ্রহণ করবার জন্য বিনম্রভাবে অনুরোধ করব ডাক্তার অরুণ কুমার দেবনাথ মহোদয়কে। এবারে সম্বর্ধনা জ্ঞাপন করব ডাক্তার অরুণ কুমার দেবনাথ মহোদয়কে। এরপর আমরা একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড টেলিমেডি এই বিভাগে অনবদ্য অবদানের স্বীকৃতি রেখেছেন যে চিকিৎসকরা, তাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। টিএমসি এন্ড ডক্টর বার্ন টেকনিক টিচিং হসপিটালে চিকিৎসক প্রফেসর অ্যান্ড এইচওডি ডিপার্টমেন্ট অফ সার্জারি প্রফেসর ডক্টর অজয় সাহা মহোদয়কে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। একাডেমিক বিভাগে তিনি আমাদের পথ প্রদর্শক, সেবার জন্য আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে প্রফেসর ডক্টর অজয় সাহা মহোদয়কে। এরপর অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব এসডিএমও করব ডক্টর ধনমণি ত্রিপুরা মহোদয়কে। এসডিএমও করব অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে অনবদ্য অবদানের জন্য আজ শংসাপত্র এবং সম্বর্ধনা গ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছ থেকে। সবার কাছ থেকে জোরে করতালি আশা করছেন। অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে এবারে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ মহোদয়কে, সিএমও ঊনকোটি। ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার সিএমও ঊনকোটি, কৈলাসহর ত্রিপুরা। ডক্টর
শঙ্খ শুভ্র বিদ্যা। এবারে ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসে বিশেষ অবদানের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করবেন ডক্টর মিলন ভক্ত জমাতিয়া, MOIT, নতুন বাজার, CHC। এরপর ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসে বিশেষ অবদানের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়, ডক্টর চিরঞ্জিত দেব মহোদয়কে, MO, আনন্দবাজার, CHC। নর্থ ত্রিপুরা থেকে যদি কেউ এসে থাকেন তাহলে আনন্দবাজার, CHC, MO ডক্টর চিরঞ্জিত দেবের হয়ে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। এবারে বেস্ট ডিস্ট্রিক্ট টু বি অ্যাওয়ার্ডেড ফর ব্লাড ডোনেশন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যখন আমাদের বিভিন্ন হাসপাতালে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল তখন আহ্বান রেখেছিলেন সবাইকে স্বেচ্ছায় রক্তদানে। সেখানে বিশেষ অবদান রেখেছে যারা, তাদের আমরা শংসাপত্র দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করব। এবারে CMO যাদেরকে আমরা ঘোষণা করব তার CMO-কে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। CMO সাউথ ডিস্ট্রিক্ট প্রথম হয়েছে ব্লাড ডোনেশনে, প্রথম হয়েছে CMO South District. CMO along with the member of the ATGDA কে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। স্বেচ্ছায় রক্তদানে প্রথম স্থান দখল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের আহ্বানে স্বেচ্ছা রক্তদানে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে একেবারে প্রথম সাউথ ডিস্ট্রিক্ট। ডাক্তার দিলীপ দাস মহোদয়কে অনুরোধ করব ওনার হাতে শংসাপত্র তুলে দেবার জন্য এবং সম্বর্ধনা জ্ঞাপন করবার জন্য। CMO সাউথ ডিস্ট্রিক্ট। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে গোমতী ডিস্ট্রিক্ট। CMO এবং ATGDA সদস্যদের মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। গোমতী ডিস্ট্রিক্ট ব্লাড ডোনেশনে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে। এরপর তৃতীয় স্থানে রয়েছে নর্থ ডিস্ট্রিক্ট। স্বেচ্ছা রক্তদানে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে গোমতী ডিস্ট্রিক্ট, শংসাপত্র এবং সম্বর্ধনা গ্রহণ করছে। এবারে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব নর্থ ডিস্ট্রিক্টে CMO এবং ATGDA সদস্যদের মঞ্চে চলে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র চিকিৎসা শাস্ত্র নয়, নার্সিং সেবাতেও যারা বিশেষ কৃতিত্ব অর্জন করেছে তাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করতে চাই আজ এই অনুষ্ঠানে। রিটায়ার্ড নার্সিং অফিসার চপলা দেব রায়কে আজ আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। সম্বর্ধনা জ্ঞাপন করবেন ডাক্তার অশোক সিনহা মহোদয়। তিনি 1982 সাল থেকে 2016 সাল পর্যন্ত নিষ্ঠার সঙ্গে তার কর্ম রেখে আছেন এবং তাতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন চপলা দেব রায়। ওনাকে এবারে সম্বর্ধনা জ্ঞাপন করছেন
রাহুল সিনহা মহোদয়। এবারে নার্সিং অফিসার উত্তর ত্রিপুরার হয়ে সন্দীপ বিশ্বাস পুরস্কার গ্রহণ করবে। উত্তর ত্রিপুরার একজন নার্সিং অফিসার, তিনি বর্তমানে রাজভবন ক্লিনিকে রয়েছেন। ওনার কর্মজীবনে দারুণ স্বীকৃতি রেখেছেন, তার জন্যই আজ আমরা তাকে সম্বর্ধনা জ্ঞাপন করে নিজেরাও ধন্য হতে চাই। উত্তর ত্রিপুরার হয়ে সম্বর্ধনা নিচ্ছেন সন্দীপ বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। ডক্টরস ডে উপলক্ষে আজকের যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর অশোক সিনহা, অনারেবল ভাইস চেয়ারম্যান, ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন আয়োগ ত্রিপুরা, ডক্টর দিলীপ দাস, প্রাক্তন বিধায়ক এবং কনসালটেন্ট অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিস্ট। মঞ্চে আসীন আছেন ডক্টর দেবাশিস বাসু, সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, শ্রী সুভাষিস দাস, এডিশনাল সেক্রেটারি হেলথ অ্যান্ড এমডি, NHM গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডক্টর সুভাষিস দেববর্মা, ডাইরেক্টর হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা, প্রফেসর ডক্টর HP Sharma, Director Medical Education, Government of Tripura, Dr. Supriya Mollik, in charge, Director Family Welfare and Preventive Medicine, Dr. Pradeep Kumar Devarma, Joint Director Health Services, Government of Tripura, Organizing Secretary। এই ডক্টরস ডে উপলক্ষে আমার সামনে উপস্থিত আছেন রিনাউন্ড ডক্টর, সিনিয়র এবং জুনিয়র এবং ফ্যাকাল্টি মেম্বার্স, AJMC এবং আমাদের TMC, তাছাড়া এখানে যারা স্টুডেন্টরা আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই ডক্টরস ডে উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে ডিটেলস আলোচনা হয়েছে ভারতরত্ন সম্পর্কে এবং আমার এখানে আর বেশি কিছু আলোচনার নাই, তবু আমার কিছু বলতে হবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সিঙ্গির বিলে একটা ঘটনা হয়েছিল। এখানে একজন ডাক্তারবাবু আছেন, উনি আমাকে রাত্রি তখন কিন্তু প্রায় 10:30 বা এরকমই হবে, ফোন করেছেন উনি আমাকে যে এরকম ডাক্তারের উপর আক্রমণ হয়েছে এবং তাকে সাংঘাতিকভাবে মারধর করা হচ্ছে। সাথে সাথে আমি ফোন করলাম এসপিকে, ডিজিকেও ফোন করলাম। কি কারণে মারলো সেটা ইম্পর্টেন্ট না, এই ধরনের যে অসভ্যতামি আমি বলবো বা গুন্ডামি ডাক্তারদের উপর কোনো অবস্থায় সরকার বরদাস্ত করে না। সাথে সাথে বললাম অ্যারেস্ট করতে, এবং অ্যারেস্ট হয়েছে। আমাদের জেলা খবর এসেছে 3 জনের মতো অ্যারেস্ট হয়েছে। পরদিন আমাদের সেক্রেটারি সাহেবও গেছেন, ওনার সাথে আরেকজন গেছেন, দুজনে ওখানে দেখেন। ওনাদের বলেছি ওখানে যান, দেখুন ঘটনা তো হয়ে যায়। আমি সব জায়গায় বলি যে এই পৃথিবীতে আসার সময় ডাক্তারদের সার্টিফিকেট লাগে, আর মরবার পরেও ডাক্তারের সার্টিফিকেট ছাড়া শ্মশানেও তোমার স্থান হবে না। কেন ডাক্তারদের উপর তোমাদের আক্রমণ? তো সেই জায়গায় এখনো এটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি বলি মাঝে মাঝে, অ্যাওয়ারনেস মানুষ ভুলে যায় অনেক সময়। ঠিক আছে, তাদের স্বজনকে হারিয়েছে, কোন একটা বিশেষ কারণে উত্তেজিত হয়েছে,
আগে তো আরো বেশি হতো আমার যতটুকু মনে হয়, কারণ আমরা এর আগে অনেক ইতিহাস আছে, কিন্তু ঘটনা ঘটবার পর কোনো অবস্থায় কাউকে ছাড় দেওয়া হবে সেটা কিন্তু আমি এসিও করতে পারি। এবং বিশেষ করে আমাদের যারা এই প্রফেশনে আছে তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। আজকে ভারতরত্ন ডাক্তার বিধান রায়ের জন্ম এবং মৃত্যুদিন আমরা পালন করছি। পাশাপাশি আমাদের দেখতে হবে যে এই গত 1 বছর পর আবার পালন করছে, এবং এই 3 বছরে আমরা কি কি করলাম নিজেরা ডাক্তার হিসেবে, আমি 1 বছরে কি কি কাজ করলাম সেটাও আজকের দিনে কিন্তু আমাদের ভাবা উচিত। সারাদিন কাজ করেন ডাক্তারবাবুরা, সারাদিন কাজ করেন, কোনো এর মধ্যে কোনো সন্দেহ নেই। একটা পরিবেশের প্রয়োজন ডাক্তারবাবুদের কাজ করার জন্য। সেইভাবে এই সরকার যায়, সমস্ত হসপিটালে যাচ্ছি আমরা সবাই, গিয়ে দেখছি কোথায় কোথায় খামতি আছে। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন বাজেটে 10% আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের খরচ, এবার আরো অনেক হয়তো বাড়বে। তো সেইভাবে আমরা স্বাস্থ্য ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না। এবং আমরা সবাই বলি যে ভগবান আমাদের তৈরি করেছেন, কিন্তু ডাক্তারবাবুরা এই যে তৈরি করাকে তাদেরকে সেভ করার জন্য ডাক্তারবাবুরা, ভগবান তৈরি করেন কিন্তু ডাক্তারবাবুরা আমাদের সেভ রাখেন। এটা অনেকে বুঝে না অনেক সময়। এখানে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে, এই গভর্নমেন্ট স্বাস্থ্য দপ্তর কি কি করেছে, NHM এর তরফ থেকে কি কি করা হয়েছে ডাক্তারবাবুদের জন্য, বা এলাইড যারা অন্যান্য যারা সংগঠনের যারা আছেন এখানে উপস্থিত আছেন তাদের অলরেডি জানেন বিষয়গুলো। কিন্তু এখানে দেখুন আমাদের আগে স্পেশালিস্টের কোনো আমাদের হেলথ সার্ভিস রুটে সেটা ছিল না, সেটা আমরা করেছি। এর মধ্যে অনেকের মন খারাপ যে যারা প্রথমে আমরা ক্লিনিক্যাল যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরকে আমরা স্পেশালিস্ট হিসাবে আমরা প্রথমে ঘোষণা দিয়েছি। আমি বললাম সেক্রেটারি সাহেবকে যে না, যারা পোস্ট গ্রাজুয়েশন করেছে অন্য সাবজেক্টও, সেটা মাইক্রোবায়োলজিতেও হোক বা অন্য প্যাথোলজিতেও হোক, মানে যেখানে নন ক্লিনিক্যাল সেখানেও তাদেরকেও দিতে হবে। সেভাবে আমরা করেছি, সরকার ওনার ইয়েতে করেছি আমরা। কিন্তু দেখা গেল যে আমাদের যখন আমরা ঘোষণা দিলাম যে 6 বছরের পরে তবেই আমরা NOC দেব, বুঝতে হবে কেন আমরা এই ব্যবস্থাটা করলাম। মাত্র 6 মাস চাকরি করে সবাই NOC নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করতে চলে গেল। এতে করে আমরা 31% আমাদের ডাক্তারবাবুরা এখন বাইরে। তো এই যে একটা রেস্ট্রিকশনের মধ্যে 10% মাত্র আমরা দিতে পারি, আমাদের রিজার্ভ থাকে, 31% হয়েছে। ডক্টরদের শর্টেজ বহু জায়গা থেকে আমাদের আসে যে আমার এখানে এই ডাক্তার লাগবে, এখানে ডাক্তার নেই, PHC ওপেন হয়েছে, ডাক্তার পাওয়া যাচ্ছে না। তো এর জন্য এই রেস্ট্রিকশনটা আনা হয়েছে, যে এটা আগেই ছিল, সেটাকে রিভাইভ করা হয়েছে। তো এর মধ্যে আমরা চিন্তা ভাবনা করছি যে এটাকে কিছু মডিফাই করা যায় কিনা, চিন্তা ভাবনা আছে। তো মন খারাপের বিষয় না, এবং যাদের বেশি মন খারাপ হয়েছে ওই যাদের বললাম নন ক্লিনিক্যাল যাদেরকে আমরা দিয়েছি তাদের মধ্যে অনেক ধরনের হোয়াটসঅ্যাপে আমি দেখেছি, অনেক ধরনের ওরা কথাবার্তা লিখেছেন। তো ডাক্তার হিসেবে আমার মনে হয় এই কাজটা না করলেই ভালো হয়। আমরা নিশ্চয়ই এটা করবো আমরা, যাতে করে একটা সাম্যতা রেখে আমরা এই কাজ মানে যাদের NOC দেওয়া সেটা আমরা করবো। অনেক কিছু হয়, হওয়ার পরে আবার চিন্তা হয় যে কিভাবে করলে ভালো হবে, সে বিষয়ে আমরা নিশ্চয়ই আমরা চিন্তা করি। সরকার সবসময় মানুষের যাতে ভালো হয় সেইভাবে আমরা চিন্তা ভাবনা করি। আজকের ওনার এই জন্মদিন এবং মৃত্যুদিনে যেটা আমাদের ডক্টর দিলীপ দাস, ডক্টর অশোক সিনহা বলেছেন যে আমরাই আমাদের যে ডক্টরস ডে আমরা পালন করি, এটা ঠিকই সত্যিই এটা, কিন্তু আমরা আমাদের জন্মদিনে তো পালন করি নিজেদের, অন্যরা তো পালন করে না।
করতে হবে, এটা অনেকদিন ধরে চলে আসছে। সেটা আমার জন্মদিন কে পালন করবে? আমাকে রেখেই জন্মদিন পালন করে। এখন আজকাল অবশ্য বাইরে আমাকে ফটো দিয়েও অনেকে সামনে রেখে জন্মদিন পালন করে। এটা করতে হবে। আর একটা সুবিধা হয়ে গেছে যে নিজে যেহেতু ডক্টর, তো যারা এখানে ডাক্তারবাবুরা আছেন তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ কন্ডিশন আছে না, কোন একটা বিষয় হলে আপনারা অনেকটা ফিল করেন। আমি বিভিন্ন সময় আপনাদের সাথে বিভিন্ন আপনাদের কনফারেন্সে আমি এসেছি যে আমাদের একজন গার্জিয়ান আছে যিনি আমাদের কথা বুঝবেন, গেলেই সুবিধা হবে। সেটা কিন্তু অনেক ইজ অফ বিজনেস যেটা বলি, ইজ অফ গোয়িং হয়ে গেছে। যখন তখন আপনারা চলে আসেন, আমার দরজাও খোলা থাকে, কোনো অসুবিধা হয় না। তো সেটা আমরা করছি। ডক্টর হওয়ার সুবাদে একটা সুবিধা হয়ে গেছে, আমি যখন ভোটের জন্য যখন আমি ডোর টু ডোর করলাম, সেখানে গিয়ে অনেকে বলছেন যে আপনি তো আমার ঠাকুমার চিকিৎসা করেছেন, আমার চিকিৎসা করেছেন, আমার মেয়ের চিকিৎসা করেছেন। ওই যে একটা অ্যাডভান্টেজ পেয়ে গেলাম। কিন্তু এই যে সেবা মনোভাব, ডাক্তারদের একটা সেবা মনোভাব, এটা ভিতর থেকে একটা আলাদা, যারা দিলীপবাবু বলার চেষ্টা করেছেন, সেটা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ কন্ডিশন আমরা পেয়েছি। এতে করে পেশেন্ট ইন্ডেক্স অফ মাইন্ড, যখন আমরা ঘরে ঘরে গেছি, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে উনি ডাক্তারবাবু এসছেন, ওনার জন্য একটা আলাদা বাড়তি একটা, ওই যে আমাদের থাকে না 100-র মধ্যে যারা কোভিডের সময় যারা কাজ করেছে তাদের জন্য 10 মার্ক। ওই 10 মার্ক আমিও যখন যাদের বাড়িতে আমি গেছি সেখানে আমি 10 মার্ক পেয়ে গেছি। এতে করে পাস করে গেলাম আর কি। আমাদের ডক্টরদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। এখানে ত্রিপুরাতে 35 বছরের রাজত্ব আমরা দেখেছি। কিন্তু বলতে আমি দ্বিধা করবো না, আমি এই কারণে ডক্টরকে যে সম্মান, এখানে কে ডক্টর, কে ইঞ্জিনিয়ার, কে আইএস অফিসার, দিস ইজ নট ইম্পর্টেন্ট। ছিল আমার লোক কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। ভালো মানুষের সংজ্ঞা কিন্তু একটা ওদের কাছে অন্যরকম ছিল। তুমি ভালো মানুষ হতে হবে, বলতো ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে না, কিন্তু ভালো মানুষ হতে হবে। তো আমার এক বন্ধু জিজ্ঞেস করছিলেন ভালো মানুষের সংজ্ঞাটা কি, বলে ওনাদের লোক হলেই ভালো মানুষ। এর থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন আমরা সেটা বলছি না যে আমাদের লোক হতে হবে, ডাক্তারবাবুরা ডাক্তারের কাজ করবে, ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারের কাজ করবে, আমার দলের হতে হবে বা আমার কথা মতো শুনতে হবে, সেটা সব বাঞ্ছনীয় না। কাজের লোক হলে সবসময় সব জায়গার মধ্যে সমাদৃত, সবাই সম্মান করে। আজকে যার জন্মদিন এবং মৃত্যুদিন আমরা পালন করছি, একমাত্র ওনার যে ধর্ম ছিল অর্থাৎ কর্মেই কিন্তু ওনার পরিচয় আমরা পেয়েছি। একাধারে উনি রাজনীতিবিদ ছিলেন, এক দেশের জন্য উনি গান্ধীজির আহ্বানে উনি সত্যাগ্রহতে উনি যোগদান করেছিলেন, ফিলোসফিস্ট ছিলেন, সুচিন্তক ছিলেন। যেটা বলা হয়েছে যে কলকাতার আধুনিক যে ওয়েস্ট বেঙ্গলের রূপকার, ওনাকে নাম দেব, ওনার কর্মের কারণে এটা পরিচয়। এবং ডাক্তারদের মধ্যে একটা ভিতরে, হৃদয়ের ভিতরে যে একটা বিশেষ স্থান আছে, সেটাকে একটা প্ল্যাটফর্ম পেলে কিন্তু সেটা প্রকাশ পায়। এবং সেটা আমরা এই ধরনের গুণীজনদের সম্পর্কে যখন আমরা জানতে পারি তখন বোঝা যায়। মাঝে মাঝে আমরা এদিক সেদিক হওয়ার চেষ্টা করি যে ডাক্তারবাবুদের নিজেদেরও তার চলন বলন, আমরা জানি ইরিটেট হয়, কাজের চাপে অনেক সময় ইরিটেট আমরা হয়ে যাই। ওপিডিতে যখন আসে এত পেশেন্টের লোড থাকে, আমরা চেষ্টা করছি পেশেন্ট লোড কি করে কমানো যায়। বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে যাতে স্টেট হসপিটালের যেসব ফেসিলিটিস গুলো আছে সেগুলো যদি ডিস্ট্রিক্ট লেভেলে করা যায় তাহলে ন্যাচারালি এখানে অনেকটা কম হবে। ডিস্ট্রিক্টে হলে সমস্ত জায়গা থেকে, সমস্ত ডিস্ট্রিক্টের সাব ডিভিশন লেভেল থেকে সেখানে সেই পরিষেবা দেওয়া যাবে। আমরা চেষ্টা করছি এবং আধুনিক চিকিৎসার যা যা দরকার, আমি বহু জায়গায় পিএইচসি ওপেন করতে গেছি,
সেখানে আমি দেখেছি আমরা কোনোদিন ভাবিনি এত সুন্দর পরিষেবা ওখানে, ইনফ্রাস্ট্রাকচারগুলো এত সুন্দর। আমরা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার চাইছেন যে হেলথ নিয়ে আমাদের কোনো রকম কম্প্রোমাইজ আমাদের হবে না। আদারওয়াইজ 5 লাখ টাকা করে যেটা উনি আয়ুষ্মান ভারত যেটা দিচ্ছেন, আমরা কোনোদিন ভাবতে পারিনি সেটা। এত বড় একটা প্রজেক্ট সারা পৃথিবীর মধ্যে নেই। আমরাও চেষ্টা করছি একটা আগামী দিনে আরো কিছু করার। হেলথ আমাদের প্রায়োরিটি এবং সেইভাবে আমরা কাজ করব। কিন্তু তার জন্য আমরাও আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, এই সরকারের সাথে আপনারা সরকারের যে চিন্তা ভাবনা সাজেশন দিন, সেই সাজেশনগুলো আমরা নিশ্চয়ই নেব। যেটা আমি বললাম যে এনওসি নিয়ে অনেক হইচই হচ্ছে, আর নিশ্চয়ই দেখবো এনওসির বিষয়টা। অনেক সময় অনেক জিনিস করতে হয়, কিন্তু করার পরে সেটাকে আবার দেখতে হবে এটা ঠিক কিনা। ইমপ্লিমেন্টেশন হওয়ার আগে যদি কোনো দেখা যায়, যে কারণ সবার সবসময় একই ব্রেইন থেকে সব জিনিস বেরোয় না, যাদের জন্য তাদের যদি দেখা যেতে অসুবিধা হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমরা এগুলো দেখবো। তো সবাই মিলে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি, সেটা নিশ্চয়ই আমাদের করা সম্ভব হবে যদি সবাই মিলে আমরা কাজ করি। এবং সত্যনিষ্ঠ যে বিষয়, আমি যে কাজটা আমাকে দিয়েছে সেই কাজটা যেন আমি ঠিকভাবে করি। আমার কেন চিন্তা করতে হবে যে আমার ডাক্তারবাবু ওপিডির মধ্যে ঠিক টাইমে আসবে কিনা, আমার ডাক্তারবাবু ওপিডি টাইম শেষ করে উনি ঠিক সময় বেরোচ্ছে কিনা, কেন আমার চিন্তা করতে হবে? মানে এক এক সময় আমরা যখন ওটিতে আমরা কাজ করতাম, মানে চিন্তা করুন একবার, ভাবুন তো যে ওটির ভিতরে যখন আমরা যাই, যখন পেশেন্টকে ইনটিউবেশন করার পর, অ্যানেস্থেসিয়া দেওয়ার পর যখন আমরা ছুরি কাতুরি নিয়ে আমরা নামি, এটা মন্দির থেকে কোনো অংশে কম নয়, মন্দির থেকে কোনো অংশে কম নয়। সমস্ত দায়িত্ব আপনার আমাদের যে পেশেন্টকে ভালো করা। মানুষ তাকিয়ে থাকে যে ডাক্তারবাবু, মানুষ সব বুঝে, কিন্তু এই ডাক্তারবাবু সমাজের ডাক্তারি করছে, কিন্তু তার বাইরেও সমাজের প্রতি তার কর্তব্য আছে কিনা, কিছু করছে কিনা, তার মধ্যে তার সেই ফিলিংস আছে কিনা। একবার মনে আছে টিএমসির মধ্যে একবার একটা ঘটনা হচ্ছিল, তো একজন বলছিলেন, এক ডাক্তারবাবু বলছিলেন, সামটাইম ডক্টর শুড বি এন অ্যাক্টর। মাঝে মাঝে ওপিডির মধ্যে বা ইমার্জেন্সিতে বসে আছেন, তো পেশেন্ট যখন আসে, একজন বলছিলেন, কিন্তু আমরা একটু অবজেকশন দিয়েছি, না এটা হয় না, ডক্টর শুড নট বি এন অ্যাক্টর। তার কাজই হচ্ছে এই রুগীকে বাঁচানো। আমি মানে অ্যাক্টিং করে আমি দেখালাম যে আমি সাংঘাতিক এই পেশেন্টের প্রতি আমি সাংঘাতিক দরদ দিয়ে কাজ করছি, কিন্তু কাজের বেলায় অষ্টরম্বা, সেটা হয় না। কাজ করতে হবে সেটা মানুষ বুঝে, অ্যাক্টিং করার প্রয়োজন হয়। আর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সাব ডিভিশনাল লেভেলে এইসব প্রেশারের কারণে সবসময় একটা রেফারেলের একটা চিন্তা হয়ে যায়, যে আমি যদি কোনো রকমে রেফার করে দিই আমি তো বেঁচে গেলাম, সাব ডিভিশনাল থেকে ডিস্ট্রিক্ট থেকে এখানে, তাহলে কি হলো, তার যে এক্সপার্টাইজ সেটা কিন্তু আর ভালো হলো না, তার প্র্যাকটিস সে করতে পারলো না ভয়ে। এই যে ঘটনাটা ঘটলো, আমি একটা কথা বলছি, এরকম অনেক সময় এই ঘটনাগুলো হয়। একই জিনিস ত্রিপুরার মধ্যে অনেকে সামান্য কিছু একটা হলেই মানুষ বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা, অথচ এই অপারেশন এখানে হতেই পারে। আমার মনে আছে আমার একটা কি ন্যাশনাল কি একটা খেলা হচ্ছিল, ফাইনাল খেলা হচ্ছিল, আমার টেন্ডেগুলি রাপচার হয়েছিল। সবাই বলছে যেতে হবে তাড়াতাড়ি কলকাতায়, একদম অ্যাম্বুলেন্স রেডি আছে, কোনো না। আমি এখানেই করিয়েছি, আমি ভালোই আছি। ডক্টর রতিন দত্ত সাহেবের এই টেন্ডেগুলি রাপচার হয়েছিল কলকাতায়, ডক্টর ঘোষের মাধ্যমে আমার মনে আছে ওনার অপারেশন হয়েছিল। উইথ ডিউ রেসপেক্ট টু হিম, ওখানে দেখা গেল ওনার ইনফেকশন হয়ে পা মোটা হয়ে গেছে, আমার তো কিছু হয়নি, আমি তো ভালোই হচ্ছিলাম। তো ডাক্তারদের উপর বিশ্বাস অর্জন করার দায়িত্ব কিন্তু আমাদের, কারণ অনেক সময় আমরা অনেক সময় পালিয়ে চলে আসি। আমার মনে আছে এখানে একজন সার্জন সম্পর্কে এরকমও বলা আছে, এখানে আমি নাম বলবো না, যে উনি দেখে সার্জারি করে, দূর থেকে দেখে সার্জারি করে, অথচ ভালো সার্জন, কিন্তু অথচ প্রমোশনও পেয়ে যাচ্ছে,
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এখন প্রফেসর হয়েছে কিনা আমি জানি না, কিন্তু দেখে দেখে থাকবে। তো এটাই একটা দিক, আমি কামও করলাম না আর সমস্যাও হলো না। আর কাজ করলেই সমস্যা হবে। যদি আমি কাজ করি, অপারেশন করি, তবেই তো তার বিভিন্ন কমপ্লিকেশন হবে। তো এই ধরনেরও আছে অনেক জায়গায়। আর নিজের ব্যবসাটার দিকে খুব ভালো নজর থাকে। এই জায়গাটার থেকে যদি একবার চিন্তা যদি আমরা করি যে না, আমরা একটু চিন্তা করি, যদি এখানে বলা হচ্ছে আগে মাত্র 200 টাকা দিয়ে পড়াশোনা করেছেন ডক্টর দিলীপ দাস মহোদয় এখনকার তুলনায়, তাহলে ওর যে এডুকেশন লোন বা ইত্যাদি নিয়ে যদি 1 কোটি টাকা খরচা হয়, কিন্তু যাওয়ার আগে চিন্তা করতে হবে যে আমি 1 কোটি টাকা আমি নিচ্ছি, কিন্তু এর অর্থই না যে 1 কোটির পরিবর্তে আমার 2 কোটি নিতে হবে। এটা একটা নোবেল প্রফেশন। যাওয়ার আগে চিন্তা করতে হবে যে আমি এই প্রফেশনে যাবো কিনা। রোজগারের জন্য গেলে অনেক দোকান আছে, সেই দোকানে বসলে আরো ভালো রোজগার করা যায়, কন্ট্রাক্টারি করলেও ভালো রোজগার করা যায়। রোজগারই যদি ইম্পর্টেন্ট হয়, ইনভেস্টমেন্ট করলে ভালো ভালো ইন্ডাস্ট্রিও করতে পারে, কিন্তু ডাক্তারি করতে গেলে ওই মাথার থেকে এটা সরিয়ে আনতে হবে। অনেক ডাক্তারবাবু আছে, পেশেন্ট অনেক রুগী গেছে, পয়সাও নেয় না, গরিব মানুষ, তাদের পয়সা নেয় না, আছে এরকম অনেকেরই আছে। কিন্তু এর জন্য আমি দিতেই হবে এই যে বিষয়টা, যে আমার না আমার পয়সা দিয়েই যেতে হবে, এই যে মানসিকতা, তার থেকে যদি আমরা না বেরোই তাহলে কোনো অবস্থায় সমাজও কিন্তু অ্যাকসেপ্ট করবে না। একটা ঘটনা যখন ঘটে, ডাক্তারবাবুকে অ্যাসাল্ট করলো, যখন এই বিষয়ে কেন, তখন দেখা যায় ওই ডাক্তারবাবু সম্পর্কে নানা রকম খবর এখানে আসে। কেন সেটা হবে? আমি যদি কাজই করে থাকি, সবসময় যদি এইভাবে কাজ করি, ডাক্তারবাবু নিজেও এখানে আছেন, পাশাপাশি আবার অন্য জিনিস আমি একটা প্যারালাল, আমার মনে আছে একটা রোল সার্ভিসে একটা রোল হসপিটাল আমি ছিলাম, একজন আমাদের যে খুব সম্ভব এসডিএমও ছিল বা এমআইসি ছিল, তাকে দেখলাম প্যারালাল একটা হসপিটাল চলতো। এক তো হসপিটালেও কাজ হচ্ছে আরেকজন, আর প্যারালাল ওর কোয়ার্টারে কাজ হচ্ছে। আর সময় নেই, গেলাম, কেমন আছেন, ভালো আছেন, কারণ প্রতিটা লেখায় দেখেন যার হাত থেকে আছে ড্রাইভারের ঢুকে আছে। মানে মানে কি বলবো, আর এই চিত্র আমরা দেখেছি। তো এর থেকে আমাদের সমাজের প্রতি দায়িত্ব আমাদের অনেক বেশি। আরেকটা বিষয় আমি না বললে নাই হয়, আমরা এমবিবিএস পাস করেছি, বিডিএস পাস করেছি, যেই পাস করেছি, আমি জানি না, আই মে বি রং, এই যে ডক্টরেট নিয়ে এইসব কথাবার্তা হয়েছে একটু আগে, আমাদের কোনো জায়গার মধ্যে ডক্টর শব্দ কিন্তু আমার সার্টিফিকেটে লেখা থাকে। আমি জানি না হাউ উই রাইট। আমাকে দেখাক, আমার এটার প্রয়োজন আছে, আমি এখন যেটা ক্লারিফিকেশন আমার দিচ্ছি। এমবিবিএস করার পর বা বিডিএস করার পর যখন সার্টিফিকেট আমরা দেখি বা অন্য যেসব ব্রাঞ্চে আছে, কোথাও কিন্তু ডক্টরের মুখ লেখা না সার্টিফিকেটে। তা আপনি কোথাও থেকে ডক্টরটা লিখছেন? এই প্রশ্নটা রইল আজকে এই ডক্টর ডেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আজকের এই দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আবার বক্তব্য করছি। নমস্কার, জয় হিন্দ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে আমাদের মার্গদর্শন করবার জন্য। এবারে মুক্তি সকলে চাকাবে জোড়া রাখো তাবু সাথে সেদিন লাই থাঙ্গলো মুক্তি সকলে চাকাবে
মুখে যত না বাক্সা তামোয়ানা নানিতে মুক্তি সকরে টাকা দিয়ে জড়ালায়াখো তাবুব জোড়ালায়াখো তাবুব ইয়াত্রি বাক্সাকে সেদিন লাই থাঙ্গিউলো মুক্তি সকরি টাকা দিয়ে জোড়ালায়াখো তাবুব ইয়াত্রি বাক্সাকে লাই থাঙ্গিউলো মুক্তি সকরি টাকা बेले-बेले हामबाय रायजोखौ लाहैनो खुलुमबाय एजीएमसी कॉलेजो रोंसोरोङै तंनाय रोंसोरनाय रक नेशनल मेडिकल काउंसिल ते नेक्स्ट एग्जाम अंगना नायमानो केबंगै कायसा प्रोटेस्ट खायलायगा बरक साबै खिनारिका एनएमसी नि एग्जाम अंगना नायमानो केबंगै प्रोटेस्ट खायलायके हनै तामनि हिनके एनएमसी 2019 बिसिवा सेंसा जागो ते जों फाइनल इयर रक एडमिशन नाहारका 2019 बिसिनि 1 आगस्ट आरो सुजाक तंगो जेफुरु एनएमसी कायसा चलुइ तंगो आफुरुनि सिमिनो जे बेच चलुइ तंनाय बरक एग्जाम दिना नांगे हनै बेसिकली जे थियोरी एग्जाम दिना बागै जे प्रैक्टिकल खलायजागो आ एग्जाम दिना बागै सिमि सुंनो फोरोंजागो फियाबा एनएमसी रक आतमसा रोंसोंनाय रकनो ऑनलाइन एग्जाम मारिनाय कंप्यूटर बेस एग्जाम मारिनाय हनै सावो आबनि बिसिङो एग्जाम सेंटर आगरतला बगरै ते बसकां 28 जुलाइयाव ब कायसा मक टेस्ट एग्जाम ओंनाय आबो शिलचर आबनि लगे लगे एनएमसी रकनि बखाक्तैते ब साख्लाय जाखा नेक्स्ट एग्जाम ब कंप्यूटर बेस एग्जाम ओंनाय आबो ब इंटर्नशिप नि सिगां ते फाइनल एग्जाम रिवै पायै इंटर्नशिप रिवै मानै हनै सावो आबनि बिसिङो जतो रोंसोरनाय रक फाइनल इयर मांसे ते काइनि सब्जेक्ट पास खायजाक हायपनसे तेवासा एग्जाम मारिनाय हनै सामानाय केबंगै आसाल प्रोटेस्ट खायलायका एजीएमसी कॉलेज नि रोंसोरनाय रक আমরা প্রস্তুত হয়েছি কিন্তু এনএমসি হঠাৎ করে আমাদের বললো যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে কম্পিউটার বেসড এক্সাম যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট হচ্ছে এনএমসি যেটা আমাদের এমসিএল কন্ট্যাক্ট করছে সেটার মক টেস্ট দিতে হবে নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর
তার সাথে সাথে এনএমসি যা আরও প্রপোজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম, যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে, তাও ইন্টার্নশিপের আগে, যেটা আগে আমরা ফাইনাল এমবিবিএস দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম। আর রিগার্ডিং আরও গাইডলাইন্স, যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে টিএনটি অ্যান্ড অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হতো। আর আমাদের যেটা সব থেকে বড় প্রশ্ন সেটা হলো আমরা এখন মিড সেশন, যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে যে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে। আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত। আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি, নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেলে অ্যাডমিশন নিয়েছি, আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত, কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন। আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না। আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম, যেটা আমাদের নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হবো। অ্যান্ড তার সঙ্গেই বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন। আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই, বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন, সার্জারি বা যে কোনো অপশন গাইনি যে কোনো বিষয়ে, তার জন্য আমাদের প্রস্তুত করা ছিল। কিন্তু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম, সেটার মধ্যে কিভাবে একটা সেখানে নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন আসছে। একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে, 50% কোশ্চেন আনসার করে, বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ভুলও করে, হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই। আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা এমবিবিএস এ 2019 সনে অ্যাডমিশন নিয়েছে, তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয়, কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে যে ওই এক্সামটা ফেস করার জন্য। অ্যান্ড মানসিকের সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে। আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং, আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে। এখানে ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। ধন্যবাদ। করার জন্য একটু চেষ্টা চলছে আমাদের। আর এখনো অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের সিএমের সাথে কথা বলতে লাগবে। তো আমরা চেষ্টা করছি সিএমের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি একটা কথা বলতে চাই যে আমাদের এত বছর আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা, আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার। আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার উঠেছি, হঠাৎ করে মিড সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটির এক্সাম হবে, আমাদের এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিড সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই, এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি, এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 ইয়ার, মোর দ্যান 2 ইয়ার্স ইট উইল রিকোয়ার। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিডের 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি। কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকমভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘরে চাপিয়ে দিচ্ছে এমনভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট।
এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকম ভাবে হঠাৎ করে চাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব এটা? আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিং করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই। আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি মানে আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেব। একবার নিট ক্র্যাক করে আমরা এসছি এই কলেজে, অ্যাডমিশন নিয়েছি, সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি, আবার কেন এন্ট্রান্স? এইটার জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে। তোমাদের এই যে সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই দেখা করতে চাই, আমরা পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। Srangshala Kumar gato thangai tongpuro Mono Bazar amsayo Madhya Pradesh ni bicycle bai ha kotor berai nai tongpuro bono nugoi malkhong bathagai kok shaka Shalga Tripura achukthani MP Rebhuti Tripura Madhya Pradesh ni bicycle chalagoi haste gurioi nai tongo te Swachh Bharat Swachh message rigoi India ni number 1 cyclist Mehuk Bharat bai kok shaka te bo bicycle bai haste gurioi nai tongmano kaham kurung kheno nai mana ungtun honi shaka MP Rebhuti Tripura पाइनएप्पल अभी बहुत फेमस हो गया है पूरा वर्ल्ड में, आपको पता है सर। ये आपके लिए है। अभी यहाँ से पाइनएप्पल बाहरीन भी जाते हैं, इंग्लैंड में हर जगह जाते हैं। तो जब राष्ट्रपति जी रामनाथ कोविंद जी थे उस समय इन्होंने घोषणा किए थे कि यहाँ का तो उसके बाद हमने मैं भी ये मोदी जी के लक्ष्य योग के प्रचार प्रसार के लिए निकला हूँ। इसमें आपने हेल्थ लिखा, नेचर, कल्चर एंड हिस्ट्री के बारे में आप वही लिखा है। मैं योग इसलिए लिखा क्योंकि कई लोग केवल उसको स्वास्थ्य संबंधी चीज़ों तक ही सीमित रखते लगती। योग का दायरा बहुत बड़ा है। तो योग जब आप अपन करते हैं, स्वास्थ्य अच्छा होता है तो हम प्रकृति से जोड़ते हैं, प्रकृति हमको संस्कृति से जोड़ता है, संस्कृति हमें अपने भारत के गौरवशाली इतिहास से जोड़ता है। जिस कारण से हेल्थ, नेचर, कल्चर, हिस्ट्री। और इस कारण से जब समय मिलता है, तभी यहाँ के एमएलए दीदी थे, वो आगे हमारा स्वागत किया, स्वप्न दीदी जी थे। उसके पहले वो वहाँ के अपना तेलिया मोरा की जो देवी थी वो उन्होंने स्वागत किया था। वो मोदी जी का जो एक कार्यक्रम था, एक दिन वहीं रुके थे वो कार्यक्रम में, तो बहुत अच्छा लगा यहाँ पे। मुख्यमंत्री जी से मिलना था लेकिन वे 2 दिन बाद का बोल रहे थे, लेकिन हम लोग नहीं मिल पाए, फिर हम आगे बढ़ गए। क्या नाम है आपका? भारत यात्री है और मैं 21 जून 2021 से पूरे भारत की यात्रा कर रहा हूँ और 2 साल से ऊपर हो चुके, 40,000 किलोमीटर की यात्रा हो चुकी है। और स्वास्थ्य के लिए निकला हूँ, पूरे देश के लिए नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत की कामना लेकर। स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में जाता हूँ, अपने यूथ को मोटिवेट करता हूँ। अभी योग दिवस के दिन अपना त्रिपुरा यूनिवर्सिटी में मैं गेस्ट था, वहाँ पे सबको योगा करवाया, वहाँ पे मेरा सम्मान हुआ। तो यहाँ पे पूरा करने के बाद, सब जगह जाने के बाद, स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में अब मैं मिजोरम की ओर बढ़ रहा हूँ। मिजोरम, मेघालय करने के बाद फिर मैं आगे जाऊँगा और उत्तर भारत, उसका दक्षिण भारत। तो पूरे भारत में साइकिल क्रांति लाने के लिए निकला हूँ, अपने यूथ को स्वास्थ्य, प्रकृति, संस्कृति और भारत का जो गौरवशाली इतिहास है उससे जोड़ने के लिए। तो ऐसे लगातार मैं चलता हूँ। मैं पेशे से टीचर हूँ मध्य प्रदेश में, और चूंकि स्कूल, कॉलेज उस समय बंद थे, इस कारण से फिर वहाँ से निकला हूँ और मैं लगातार बढ़ रहा हूँ। क्या मैसेज देना चाहते हैं? वही स्वास्थ्य के लिए आज के समय में सबसे जरूरी हमारा स्वास्थ्य है। स्वास्थ्य पर फोकस करिए, फिर प्रकृति से जुड़ेंगे आप, संस्कृति से जुड़ेंगे और भारत के गौरवशाली इतिहास से जुड़ेंगे तो स्वाभाविक तौर पे आप देश से जुड़ जाएंगे। फिर आप जो भी करेंगे देश के लिए करेंगे, देश के लोगों के लिए करेंगे। तो स्वाभाविक सी बात है कि आप जो आपको भविष्य बनाना है बनाइए, लेकिन जो आपके फैसले हैं, जो आप में सुधार आना चाहिए वो देश के हिसाब से आना चाहिए कि हम सबको मिलकर एक नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत बनाने में प्रयास करना चाहिए। तो उसी कड़ी में हम लगातार लगे हुए हैं और लगातार लगे रहेंगे और पूरे भारत में साइकिल क्रांति ला कर रहेंगे। त्रिपुरा में जो आए हैं ना, त्रिपुरा का बहुत ज़्यादा स्पोर्ट आपने देखा है, कैसा लगा? बहुत अच्छा है सर।
क्योंकि नॉर्थ ईस्ट में अगर प्लेस की बात करें तो सबसे ज़्यादा मेरे ख्याल से त्रिपुरा में ही है, क्योंकि किले महल जैसे नीर महल है, अजंता पैलेस है, ऐसा नॉर्थ ईस्ट में आई थिंक कहीं नहीं है। क्योंकि मैं बाकी का जो स्टेट हो के आया, जैसे असम है, अरुणाचल प्रदेश है, नागालैंड है और माऊ अपना मणिपुर का कुछ एक भाग माऊ बजार तक के हो के आया, तो यहाँ पे त्रिपुरा में मुझे सबसे ज़्यादा समय लगा और बहुत ज़्यादा घूमने लायक जगह थे। पुराने जो महाराजाओं के जो बने हुए हैं महल वगैरह वो। अब मेघालय और मिजोरम बाकी है, लेकिन आई थिंक त्रिपुरा की बात करें तो मेरे ख्याल से इसकी अपनी एक अलग पहचान है। देश के अलग अलग भाग की अपनी अपनी जो राज्यों की पहचान है, त्रिपुरा की एक अलग पहचान है। भले ये भारत का अगर कहें तो सबसे छोटा सा राज्य है, लेकिन अगर पहचान की बात करें तो बिल्कुल यूनिक है। बिल्कुल अच्छा लगा मुझे यहाँ पर आकर। यहाँ के त्रिपुरा में कितने दिन हुआ आपका? मैं सर 22 तारीख को एंटर हुआ था, 22 जून को, और आज 1 जुलाई है शायद। तो लगातार कितने दिन मुझे हो गए, लगभग 18 और 21 लगभग 19-20 दिन हो गए यहाँ पे। त्रिपुरा में आके पूरे घूम के कि मैं पूरा सबसे ज्यादा घूमने के लिए स्टेट में कौन से स्टेट बहुत दिन लगा आपको घूम के देखने के लिए? सर बाकी जो सेंट्रल स्टेट के जो इंडिया है उसमें सब बड़े बड़े स्टेट है, वहाँ समझ महाराष्ट्र है, मध्य प्रदेश है। नॉर्थ ईस्ट में सर असम में ज़्यादा लगा, असम बड़ा है ना, सबसे बड़ा। उसके बाद फिर अरुणाचल प्रदेश में इसलिए समय लगा क्योंकि वो पहाड़ी है, उसमें चढ़ने में बहुत, क्योंकि साइकिल से मैं चढ़ाई करता हूँ सर सामान के साथ में। बाकी अगर घूमने की बात की तो मुझे सबसे ज़्यादा समय यहाँ लगा, 20-22 दिन यहाँ पे लगे। तो सर कृपया कर दोबारा आपका नाम बता सकते? मेहुल भारत यात्री। वैसे मेहुल लखानी है, लेकिन जब से भारत की यात्रा पे निकला हूँ पूरा देश मुझे मेहुल भारत यात्री के नाम से जानता है, और न्यूज़ में, पेपर में और सभी जगह पे। अपने केंद्रीय मिनिस्टर हो गए जैसे नितिन गडकरी है, गजेंद्र सिंह शेखावत, अमित शाह जी है, सबसे मिले थे हम। ऐसी मुख्यमंत्री है अरुणाचल प्रदेश के, नागालैंड के गवर्नर है। आप अभी किसके साथ मिला था? सर का नाम मुझे पता नहीं। अच्छा कुमार गातनी थेररत किरिमा सिसके पातिमुं पातिमा बाय खरक सिनी बररक थिग्याते खरक सिसिनी बररक शाक दुखो मानायरक डाक्ति डाक्ति शाक हामै फाइना बागै सुरिका खजा मन्त्री अकरा बिप्लव कुमार देव चासाल थै थांजक नखुनि बररक बाय थांगै मालायखा खजा मन्त्री अकरा एबा एमपी बिप्लव कुमार देव ते मन्त्री सुधांशु दास न खबै कुबुनि असमारक সবাই মিলে পরিবারগুলোর পাশে দাঁড়ানো, ছোট ছোট বাচ্চা আছে তাদের পড়াশোনা, আর বেশিরভাগ পরিবারই যে আমি দেখেছি বিলো পভার্টি, পরিশ্রম করে দিন কাটানো হয়, তাদের পাশে দাঁড়ানো এবং বাচ্চাগুলো যেগুলো রয়েছে সেগুলো ত্রিপুরা সরকার থেকে 4,000 টাকা করে মান্থলি সোশ্যাল পেনশনের ব্যবস্থা রয়েছে, সেগুলো ভগবান দাস মহোদয় দেখবেন। আমি আশা করি এই দুদিনে আমরা তো কাউকে আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যেভাবে সমস্ত সামাজিক সংগঠনগুলো এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ঝাঁপিয়ে পড়েছে, তার জন্য আমি গর্ববোধ করি যে এইভাবেই এই সময় প্রত্যেকটা পরিবারের সঙ্গে থাকা দরকার এবং আগামী দিনেও আমরা সবাই থাকবো এই পরিবারগুলোর সঙ্গে। এই পরিবারগুলো যাতে সুন্দরভাবে নিজের জীবনযাপন করতে পারে সেদিকে মা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করবো। আর্থিকভাবে যতটা আর্থিক এবং সামাজিকভাবে আমরা যতটা সাহায্য করতে পারি সম্মুখীন হয়েছে। স্বাভাবিকভাবে মর্মান্তিক যে ঘটনা, তাতে 7 জন নিহত হয়েছেন আর 17 জন আহত হয়েছে। তার মধ্যে ম্যাক্সিমাম জিবি হসপিটালে চিকিৎসাধীন। আমি আশা করি যারা আহত কম সময়ের মধ্যে সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ঈশ্বরের কৃপায় পৌঁছবেন। এখানে স্থানীয় বিধায়ক ভগবান দাস মহোদয় আর আমাদের পার্শ্ববর্তী বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, আমাদের অন্যান্য সমস্ত কার্যকর্তারা প্রথম দিন থেকেই সমস্ত পরিবারের সঙ্গে সেবা শুশ্রূষা রয়েছে। আমি তাদেরকেও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে সঙ্গে সঙ্গে যেভাবে সমস্ত কুমারঘাটবাসী একত্রিত হয়ে সুখ দুঃখে একাত্তা হয়ে গেছে, সেটা কুমারঘাটের একটা বড় সুন্দর উদাহরণ। কুমারঘাটের মানুষকে আমি ভালো করে চিনি, পরিশ্রমী, মেহনতি, আর যারাই আজকে এই ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা ব্যক্ত করছি, তাদের সদ্গতি কামনা করি। Boskan 7 July simi salbruni bagai budget session sengkha jaka jasalo BSC meeting o saklaika bebagai kaini bill sapainai hinai saka bidan sabhani speaker Bisho Bondhu Sen
बकक्तमा थुमनाय रंनि बसकांगाव साबै खोनारिखा पुइलाबो अ बाजेट सेसन सालतामनि बागै ख्लायजानाय होनै सामानि आबनि यागुल भिडिअ बाय कक सावै सालबानि बागै ख्लायजानाय होनै सामानि फियाबा सालब्रैनि बागैनो अ बाजेट सेसन ख्लायजानाय होनै कक साबलायखा ब तामासाका खोनायनाय दिसिनि तुबुजा कक्तमा আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী সবাই আমরা এখানে আজকে এনএমসি যেটা প্রপোজ করেছে নেক্সট স্টেপ 1 এন্ড স্টেপ 2 এক্সাম আমরা তারই প্রতিবাদমূলক এই আজকের এই ছোটখাটো একটা আন্দোলনের মতো আমরা গড়ে তুলেছি। তো আমাদের এই আন্দোলন মূলত নেক্সটের সিদ্ধান্ত এনএমসি সিদ্ধান্তের উপর। এনএমসি যেটা আমাদের স্থাপিত হয় 2019 সালে আর আমরা যারা ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী আছে এখন আমরা অ্যাডমিশন নেই 2019-এর 1 আগস্ট আর এনএমসি স্থাপিত হয় 8 আগস্ট। এনএমসি যে ক্লজ আছে সেখানে ক্লজ নাম্বার 49-এ বলা হয়েছে যে আমাদের যারা যখন থেকে এনএমসি একটা চালু হবে তখন থেকে ওই ব্যাচ যেটা রানিং ব্যাচ আছে ওটা হবে, ওদের এক্সাম দিতে হবে না। আমরা বেসিক্যালি মূলত যেটা আমাদের থিওরি বেসড এক্সাম এন্ড প্র্যাকটিক্যাল যেটা ব্যাকসাইড ক্লিনিকে যারা মেডিকেল পড়ুয়াদের শেখানো হয় আমরা ওটার জন্য আমরা প্রস্তুত হয়েছি। কিন্তু এনএমসি হঠাৎ করে আমাদের বললো যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে, কম্পিউটার বেসড এক্সাম, যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই। এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট করছে এনএমসি, যেটা আমাদের এমসিএল কন্ট্যাক্ট করছে, সেটার মক টেস্ট দিতে হবে। নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর। তার সাথে সাথে এনএমসি যা আরও প্রপোজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম, যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে, তাও ইন্টার্নশিপের আগে, যেটা আগে আমরা ফাইনাল এমবিবিএস দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম। আর রিগার্ডিং আরও গাইডলাইন্স, যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে টিএনটি অ্যান্ড অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হবে। আর আমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হলো আমরা এখন মিড সেশন, যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে। আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত। আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি, নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেল অ্যাডমিশন নিয়েছি, আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত। কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন। আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না। আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম, যেটা আমাদের নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হবো। অ্যান্ড তার সঙ্গেই বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন। আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন, সার্জারি বা যে কোনো অপশন গাইনি যে কোনো বিষয়ে, তার জন্য আমাদের প্রস্তুত করা জন্য। কিন্তু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম, সেটার মধ্যে কিভাবে একটা সেখানে নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন আসছে, একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে 50% কোশ্চেন আনসার করে, বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ভুলও করে, হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই। আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা এমবিবিএস এ 2019 সনে অ্যাডমিশন নিয়েছে, তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয়, কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে যে ওই এক্সামটা ফেস করার জন্য। অ্যান্ড মানসিক সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে। আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং, আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে। এখানে ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। ধন্যবাদ। করার জন্য একটু চেষ্টা চলছে আমাদের। আর এখন অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের সিএমের সাথে কথা বলতে লাগবে। তো আমরা চেষ্টা করছি সিএমের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি কয়েকটা কথা বলতে চাই যে আমাদের এত বছর আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার। আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার উঠেছি, হঠাৎ করে মিড সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে, আমাদের এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিড সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নি
6 মাস জার্নিটা আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশান আর নেক্সটের জন্য প্রিপারেশান আর থিওরির জন্য প্রিপারেশান কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 ইয়ার্স, মোর দ্যান 2 ইয়ার্স ইট উইল রিকোয়ার। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিড এরা 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি। কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকমভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এমনভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকমভাবে হঠাৎ করে চাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব এটা? আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেব। একবার নিট ক্র্যাক করে আমরা এসছি, এই কলেজে অ্যাডমিশন নিয়েছি, সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি, আবার কেন এন্ট্রান্স? এইটার জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে, তোমাদের এই যে সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই আমরা পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। Boskan 7 July Simi, Shalbruni Bagay Budget Session Senkazaka, Zashala BSc Meeting or Shaklaika Bebagay, Kaini Bill Shopine Hune Shaka, Bidan Shabane, Speaker Bishop Bondu Shen, Bokok Tomatumar Unibushka, Shavik Narika, Puilavo or Budget Session Shaltamni Bagay Klaizani Hune Shamani, Abani Yagulo, video by Kok Shawi, Shalbani Bagay, Klaizani Hune Shamani, Fiaba, Shalbruni Bagino or Budget Session Klaizani Hune, Kok Sablaka. বর্তমান শাখা খরাইনা ডিসিনি তুবজা কক্তমা প্রথম ছিল যে আমরা 3 দিনের বার্ষিক অধিবেশন হবে। তো বিরোধী দল থেকে ওনারা প্রস্তাব রাখলেন 5 দিন করার জন্য। তো আমরা সম্মতিক্রমে আলোচনা ক্রমে শেষ করব 4 দিন হবে। শুরু হবে 7 তারিখ, 8 9 বন্ধ, 10 তারিখ হবে, আবার মঙ্গলবার বন্ধ, দ্যাট ইজ 11 তারিখ, 12 তারিখ, 5 দিন হবে। যেহেতু বিরোধী দলকে আমরা মর্যাদা দিয়েছি গণতান্ত্রিক সিস্টেমে, ওনারা 5 দিন বলেছেন, আমরা আলোচনা করবো 4 দিন স্থির হয়েছে, ওনারা সম্মতি দিয়েছেন। আর 2টো বিল আসবে, একটা হচ্ছে ত্রিপুরা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর হচ্ছে ত্রিপুরা অ্যাপ্লিকেশন বিল। এছাড়া তো বাজেট পেশ হবে, আলোচনা হবে, সাপ্লিমেন্টারি আসবে, যাকে বলে কাট মোশন আসবে, এই আর কি। স্যার বাজেটটা কত তারিখ? বাজেট 7। আজকে স্যার বিএসসির সকল সদস্যরা উপস্থিত ছিলেন স্যার, এক্সেপ্ট বিনোজিৎ বাবু। শারিক দাম্বরিতামা জরাव সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্স গানাनि खरकसा दुलाल देबनि मोबाइल फालनगो कायसा मोबाइलनि लक खुलुकना फायै तै खुंसा मोबाइल फालनगनि खगैतु बुइ रमजाखा बाबन देबरमा मुंगै मोबाइल शिपक आबनि यागुलो फालनगनि नकफां तेरमानै बन नायतुकना सायतकमानि फियाबा नायतुगै मानलिया फाशानि दिपर दामजिनि जराव सीसीटीवी फुटेज नायमानि यागुलो बाबन देबरमा मुंगै खरकसा मोबाइल शिपकनो खुवाई कोहिनुर कमप्लेक्स गानानि रमै मानखा সুভাষ পার্ক আমসিনি বানিয়া খাইনাই লুকুরক বন সিংমানি ইয়াগুলো বন মোবাইল খবর হনে গশিকা কি করতে আইছে এখানে? এমনি তো আমি নার্সি এই পড়াই আর কি। বাড়ি কোনানে? বাড়ি আগরতলা।
তুমি কিতা চুরি করছো তার এখান থেকে খালি মোবাইলটা লইছে মোবাইল লইছো কি পকেটে ঢুকাইছো তুমি তুমি আর কোন চুরি করছো কলা বাগান কোন চুরি করছো কলা বাগান করছো তোমার নাম কি বাড়ি কোনানে কালকে আমি যখন কাজ করি তখন আমার দোকানে ও একটা মোবাইল নিয়ে আসলো লক ভাঙানোর লেগে। আর আমি যখন লক ভাঙি আমার আরেকটা রিপেয়ার করা মোবাইল আসলো, ওই মোবাইলটা চুরি করে নিয়ে গেছে। তো ও আমার কাছে 500 টাকা চাইছিল। তো আমি দেখি যে 500 টাকা আমার কাছে নাই, কাস্টমার নাই, তো এটা খুব আর্জেন্ট, তো আমি কিছু আমার কাছে নাই। তারপরে ওর মোবাইলটাও নিয়েছে আর আমার দোকান থেকে আরেকটা কাস্টমারের মোবাইলও নিয়ে গেছে। কবে নিতে? কালকে এই 4টা 4:30 থেকে নিয়ে গেছে। তারা অনেক সুযোগ দিয়ে করছি, কিন্তু সুযোগ দিয়ে করার পরেও পাইছে না গিটারে। আজকে কিভাবে ধরতো? আজকে ওইখানে ক্যারাম শপ আছে গলির ভিতরে, তো মাস্ক লাগাই আইছে। মাস্ক লাগানো আওয়ার পরে একজন আমার খবর দিতে, তারপরে ওরে দুইটা নিয়ে আসছি কেন সুযোগ আনার পরে গিয়েছি মোবাইলটা কই, মোবাইলটা নিচ্ছে না। তারপরে ভিডিও দেখাচ্ছি পরে নিচে মোবাইলটা এনে দিচ্ছে। তারপরে এখনই তার গার্জিয়ানকে ফোন করা হয়েছে, তার গার্জিয়ান পুলিশকে খবর দেওয়া হয়েছে নাকি? না চারশালা 29 কৃষ্ণপুর বিধানসভা বাই খবজা 25 নং বুটনি জারিলঙ্কা আমসাইয় কাইসা জয়নিং পান্ডা সংখ্যা জাখা ও জয়নিং পান্ডা ও দাল বিদাল বদল ইয়াকরে 69 নুকুনি 198 বুটার বিজেপি বদনি বানারম ফেলেকা বরগ্ন লামসগৈনা হারকা ত্রিপুরা হাসিনি ত্রিপুরা সাহামক্রাই বেদনী মন্ত্রী বিকাশ দেববর্মা আশালো বিনিয়োগীয় তঙ্গ এমডিসি বিদ্যুৎ দেববর্মা তে কৃষ্ণপুর মন্ডলী আচুকফাং তপন নম দাসন খবই কুবনি আদংর সিপিএম কংগ্রেস জায়গায় ফাইনালে জুমদে কোনো লামসগো সিপিএম কংগ্রেস জায়গায় ফাইনালে জুমদে কোনো লামসগো বন্দে মাতরম আপনারা মিলে একসঙ্গে কই আর কি তিনটা যেখানে হচ্ছে। আজকে সব মিডিয়াদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমার এই 29 বিধানসভার মধ্যে 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে 3 জায়গায় জয়েনিং প্রোগ্রাম হয়েছে। প্রথম জয়েনিং প্রোগ্রাম বাসখরাছড়া 36 মাইল হয়েছে। সেকেন্ড টাইম চাম্পলায় এবং এই যে চাকমাঘাট হয়েছে। এখন থার্ড টাইম এখন এই জারলুং কামি 69 ভোটারের 198 ভোটার এখন জয়েন হয়েছে। বিভিন্ন দল ছেড়ে সিপিএম কংগ্রেস আর অন্যান্য দল ছেড়ে আজকে বিজেপির পতাকা ওরা পতাকা সামিল হয়েছে। ওনাদেরকে ধন্যবাদ জানায় এবং মোদিজির নেতৃত্বে সারা ভারতবর্ষে যেভাবে উন্নয়নমুখী যেভাবে চলছে, মানিক সাহার নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যে যেভাবে উন্নয়নমুখী চলছে, তাই দেখে ওরা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করবে বলে আজকে ওরা সবাই আমাদের সঙ্গে এসেছে। আগামী দিনে 2024 লোকসভা নির্বাচনে রেখে আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি। আমরা এই 2024 আমাদের 2টা লোকসভা নির্বাচনে আমরা 2টা সিট মোদিজিকে বিপুলভাবে আমরা উপহার দেব। তার জন্যই আজকে দলে দলে সারা ত্রিপুরা রাজ্যে একদম জোয়ার হয়েছে। এখন শুধু এই বিরোধী দল শূন্য করে আমাদের বিজেপিতে সামিল হয়েছে ওরা। তো সবাইকে ওরা ধন্যবাদ, ওদেরকে ধন্যবাদ জানায় এবং মিডিয়াদেরকে ধন্যবাদ জানায়। থ্যাংক ইউ। थानाय स्रांशालो कुमारगातो किरिमा सिजाते वानामा सिजा पातिमं पातिमा बागै थैथांजक ते साक दुखु मानाय नुखुनि बरक रकबाय ते साकाम नगर साक नायखौ जागै तंनाय बरक रकनो थाङै नायखा शालका त्रिपुरा आचुकथानि एमपि रेबुति त्रिपुरा आशालो बिनिलोगिव तंग कमलपुर विधानसभानि एमएलए मनोज कान्ति देव आमसानि हदा हामक्रायनि सामुं ख्लायनाय ते हांकर आचुकफांनो खबै गुबुनि आदंरक तंबायखा নিহত পরিবার এবং যে সমস্ত পরিবার আহত পরিজনদের প্রতি আমাদের তরফ থেকে সমবেদনা এবং আমরা সত্যি মর্মাহত। আশাতীত আমরা কোনোদিন ভাবিনি এরকম রথের দিনে এরকম হবে। রাজ্য সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্তের যেমন নির্দেশ দিয়েছেন, তেমনি চিকিৎসায় যাতে সাহায্য করা যায় এবং মৃত যে পরিবারগুলি তাদের পাশেও আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার হাত বাড়িয়ে দিয়েছেন। যারা হসপিটালে চিকিৎসাধীন তাদের সমস্ত খরচা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে রাজ্য সরকার দেখবে সমস্ত খরচা
চিকিৎসার সমস্ত ব্যাপারগুলি। আজকে আমরা আমাদের জেলা পরিষদের সভাধিপতি আছেন এবং আমাদের পার্টির উনি জেলা সভাপতি এবং আরও অন্যান্য কার্যকর্তা সবাই আমরা যে 5টা পরিবার এখানে একটা পরিবার শুধু মানে নেই, তারা কাঞ্চনপুরে চলে গেছে, তো ওই বাড়িতে লোক নেই বলে আমরা যেতে পারিনি। বাকি 5টা পরিবারে আমরা গেছি, সব বাড়িতেই যারা জীবিত আছে পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেছি। অনেক বাড়িতেই আমরা দেখেছি মা মারা গেছে, বাচ্চা বেঁচে গেছে কোনো ক্রমে, অথবা বাচ্চা মারা গেছে বা মা অথবা বাবা সেদিন রক্ষা পেয়েছে, এরকম। তো মর্মান্তিক, দুঃখজনক। তো আজকে আমি এলাম, সবার সঙ্গে গেলাম। তার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীও এসেছিলেন, আমাদের রাজ্য সভাপতিও এসেছিলেন। তো কাজে আমরা সবাই আছি রাজ্য সরকারের পাশাপাশি, আমরা পার্টির তরফ থেকেও এবং এই এলাকার প্রতিনিধি হিসাবে আজকে আমিও এলাম। তাদের একটা দাবি, সেটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যাতে সঠিক তথ্য মানে চলে আসে জনসমক্ষে। তো তদন্ত হচ্ছে, আমরা অপেক্ষা করব, তারপরে সব কিছু ঠিক হবে। স্পট ভিজিট আমিও দেখেছি যে সেখানে তার যেটা কারেন্টের যে ইয়েটা, সেটা 33 কেভির যে লাইনটা, আমি বলবো না, যারা এক্সপার্ট তারাই ভাববেন, অথবা যদি প্রয়োজন মনে করে তদন্তে সরকার সেটা ঠিক করা হবে। তো কাজে সবটাই দেখা হচ্ছে, তদন্ত রিপোর্ট এলেই তারপরে বোঝা যাবে। ঠিক আছে। नेशनल हाइवे लामा कचार बुफां कतरमा बायै क्लाइखा आसाम आगरतला हाइवे लामाव पातिमुंचा सालनि सारिगो मुंगिया कामी थाना बै खबजा 34 माइल सालबागान आमजायो पातिमुनि कक्तमा मानै पातिमा थायो थाङै सगैखा तेलेमुरा बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुराति बकासे नायमो थांनि जायतुंमा बै आसाम आगरतला लाहार मालखुं थांफाय खलायमानखा फियाबा पातिमा थायो डिजास्टार मेनेजमेन्टनि सामुंख्लायनाय रग्न आमसानि लुकुरक नुगे हनि साका साताय कलायो आसाम आगरतला नेशनल हाइवे लामा गानाव तेलेमुरा बकासे मुंगिया कामी थाना बै खबजाक 34 माइल सालबागान वातै नबार कतरमा फाइमानि बागै फांसा बुफां लामाव बायै कलायमा बागै जरा किसानि बागै लामातै मालखुं थांफाय खलायमानि ओङै तंखा अपातिमुनि कक्तमा मानै लगी लगिनो थाङै सगैखा तेलेमुरा बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा पातिमा थायो डिजास्टार मेनेजमेन्टनि सामुंख्लायनाय रक पातिमा थायो सगैया सिगांनो बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा पातिमा थायो थाङै आमसानि लुकुरकनि चुबा चुबाय आ बुफां कतरमा बायै क्लायजागनो दाबाय तानै स्राबसानि बिसिङनो लामातै मालखुं थांफाय खलायमानखा वातै वाइ तंमा जरा फन तेलेमुरा बकासे पुलिस अफिसारनि लगी आमसानि लुकुरक बुफां तान्थानि चुबाचु खलायमानि बागै लामातै मालखुं थांफाय खलायमानखा हनि साका पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा হচ্ছে চাকমাঘাট তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি মাঝখানে 34 মাইল নামে শালবাগান। এখানে একটা বড় গাছ দেখছেন আপনি, এখানে ওই গাছ ভেঙে পড়ে গিয়েছিল এবং হাই টেনশন পাওয়ারের উপরে, যার ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসার পর ওই লোকাল পাবলিক দেখুন ওই কুড়াল দিয়ে কাটছে, কোনো মতে রাস্তা আমরা পরিষ্কার করে দিতে পেরেছি। যদিও আমরা ডিজাস্টারকে খবর দিয়েছি, ওনারা আসার কথা, এখনো আসে পৌঁছেনি, তবে তৎক্ষণে কিছুক্ষণের মধ্যে আমরা ওই রাস্তা পরিষ্কার করে দিয়েছি। Jorilang Adi Block by Khobjak, Sutarmura Higher Secondary Rungnokni Girls Hostel, Tongwei Tiprasa Surairok, Rungsrungi Tongmani, Phiaba Rungnokni Headmaster Shankar Devnath, Hostel Tongwei Rungsrungi Tongnai Surairokno, Rompre Sompre Kleina Nayo, Borokno Kahamke Chamong Rizagya, Tei Shagori Kurike, Tui Padi Hunay Girls Hostel Rungsrungai Rokno, Dagyu Hunay Shawi Manka. Abono kebungino zashalo hoda hamklani samung khlainai rok joto palkhe headmaster Shankar Devnath ni mungoi thanawo affair khlaika tabuk obono sanmung headmaster Shankar Devnath ni sakawo korak yapri nahana ungthon honai
अच्छा सर धरन सर सर पहले 10 दिन के सर देखो ये हेडमास्टर स्टूडेंट लोग खराब से करे से तारे पुलिस धरे ले सका Ano na rin ito, hasa ko sa giligi, at ko na matsan na giliga. আমরা লুলু যাইতেছি না কিটা জানো স্মোক কোন যেত না সামনে ব্যাগ আছে কিটা আছে আপনি কি সুতারমোড়া 12 স্কুলের হেডমাস্টার আপনার নাম কি কিতে হয়েছে স্যার ঘটনাটা আমি এখন অসুস্থ করতে আমি কিছু করতে পারছি অ্যাকচুয়ালি ঘটনাটা কি দিয়েছে দুইজন ছাত্রী অভিযোগ করছে আপনার বিরুদ্ধে আমি কিছু করতে পারতাম না আমি কিছু অসুস্থ করতে কত বছর ধরে আছেন ওই স্কুলে 8 বছর ধরে আজকে কি হোস্টেলে গিয়েছিলেন নাকি দুই ছাত্রী যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে সেটা আপনি কি সুতারমোড়া 12 স্কুলের হেডমাস্টার আপনার নাম কি কিতে হয়েছে স্যার ঘটনাটা আমি এখন অসুস্থ করতে আমি কিছু করতে পারছি অ্যাকচুয়ালি ঘটনাটা কি দিয়েছে দুইজন ছাত্রী অভিযোগ করছে আপনার বিরুদ্ধে আমি কিছু করতে পারতাম না আমি কিছু অসুস্থ করতে কত বছর ধরে আছেন ওই স্কুলে 8 বছর ধরে আজকে কি হোস্টেলে গিয়েছিলেন নাকি দুই ছাত্রী যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে সেটা আমি এখন কথা বলতে পারতাম না এই তিনি তামবাগ হসপিটাল পুলিশ ফাইকা হামবাই সিনি স'চিয়েল মিডিয়া ন তিনি বেলাইকে হা দুজাক তামনি হেমালে তিনি এমনকে সিনিয়র চরিলাম কনস্টিটুয়েন্সি ক্লাইও চরিলাম আরডি ব্লক नि आन्डारो सुतारमुरा हाई स्कुल ओ जागाओ सिनि गार्लस हस्टेल दङ ओ जागा एमनखा हेडमास्टार एमनबाबे सिनि बर' रगनो सिनि स्राय रगनो सिनि स्टुडेन्ट न सिनि बुसा रगनो ब एमन खेबे माने जों वानसुगि मेया अमा हाय जे कासे हेडमास्टार ngै जे समाजो दंमानि आबो बेलायके कलंक आबो तिनि एकदम बनो जों रमखा जे सिनि स्टुडेन्ट दङ अनेक किसु टर्चार खालायो सिनि जे स्राय रगनो पॉइंट ब रेप खायनानि अमा हाके माने अनेक किसु प्रलोभन खायनाय ब रेप खायनानि चेष्टा ना माने आबो जों सिनि जरा काहाम जों आमनो सिस्लाबै दिनि सिनि रखा खायमाखा सिनि सुतारमुरा गार्लस हस्टेलनि सिनि स्टुडेन्ट दङ गाबोनो बागैनो आं मा सावो अमा हाय गोबां मा सिनि ट्राइबेल एरियाव गोबां मा हस्टेल दङ आ जागाबो जों खेलमा खायनाय सुदु गार्जेन स्टुडेन्ट दङ हस्टेलाव पाठका आबासिन दायित्व ता पाइथोन किसान नायना नांगौ नायख'ला नांगौ आरो वार्डेन बाहायङै दं आरो हेडमास्टार बाहायखि स्कुल चालक दं आबो नायना नांगौ कारण सिनि समाजनि मेरिट दं सिनि स्टुडेन्ट दं हांका आ जागायाव दिनै अमा हायके दुर्नीति जे खिना थांथानि रगो कक बिसिनि साकपिंगो लां टाख्लासे बासानि तैरि फाइदर अमा हायके सानो এই যে অষ্টমন হেডমাস্টার তামকौनो শঙ্কর দেবনাথ मुंगैनाय खरकसा हेडमास्टार बिनि नक आगरतलाव हांका अमा हायनो जों प्रतिबाद खायगा दिनै जों जतन दिनै ससियेल वार्कार दंमायो जत जागानि न जों सिनि एलाकानि मिलिया जों दिनै अमनो दिनै अमाके रमैनाय बनो दिनै पुलिसनि थाने एफआईआर खालायखा गोबां बिनि एभिडेन्स दङ सारि थानिबो जे जागा तक्तै सालक गायसासार तैसासार थानि आदा खाक साका सरजागौ अमा हायखले जों दिनै गोबां मानजाखा तरक तरक बिनि बागै सोंथाव नायनाय गोबां बिनि एभिडेन्स जों दिनै रोखा थानाव कपि रोखा बेबनो एफआईआर खालाय दिनै रमरि रखा हामबाय दिनै जतन दंबायो सिनि ससियेल वार्कार अच्छा नंनि हेडमास्टार न तो पुलिस रमै तालां थाका अब थाजों जे नंनि अकारम सामना अक कुबुजा नंनो टर्चर खाले थिकि सारिया दाको अच्छा अंके तै ताम ताम सानंनो कुन्दा सा माने नर माने बबाय तंखांके नंनो परीक्षा पास खालायनायनि साव
Hingga bang nong na je nong na kolong khalayo. Da kongke nong na or leptin khaina phaking ke tirong ruphaji mana korong kubuja. Bobti hege rong no sasau sunga barbar hai bin sung bono bisi thangi tunri ya odik joran thangi tunri unge Nong tibo tuni mari kya? bu barbar phayo hustelo Da ko. Milnya sing tini omono tini omake romina bono tini police ni thane FIR khlairka. Kabang ma bini evidence tongo sari thane bo je jaga toktei salok gaisa sar tuisa sar thane ada khak sak sar jago. Oma hakle tini kabang manjaka. Truk bin bagite sung tong nai nai kabang bini evidence sing tini rekha thanao copy rekha tebono FIR klai tini ramri ri hoka. Hambai tini sino jotom tongbayo. Sini social worker. Acha nong ni headmaster na to police romai talang thaka abo thajongo je nong na okaram samna okko kubuja. Nong na torsor khale thiki saria. Da ko. Acha angke tai tam sanong na kunna sa. Mana nor mana bobai tongkhang ke nong na porike pass khale na ni sawo. Hingga bang nong na je nong na kolong khalayo. Da kongke nong na or leptin khaina phaking ke tirong ruphaji mana korong kubuja. Bobti hege rong no sasau sunga barbar hai bin sung bono bisi thangi tunri ya odik joran thangi tunri unge Nong tibo tuni mari kya? bu barbar phayo hustelo Da ko. যে ভাই সুধারপুরা 12 স্কুলে হ্যাঁ নমস্কার মিডিয়া ভাইকে কত হয়েছে আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন পাই যে ওয়ার্ডেন আছে ওয়ার্ডেনে ভুল লোকের না বলে কিছু আপনাদের সম্পর্ক হয় তারা তা আজকে গিয়েছেরা আমরা হস্টেলে গেলাম হস্টেলে গিয়েছেরা স্টুডেন্টদের জিগাইলাম কি ঘটনা তোমরা কোন ঘটনা ছিল স্টুডেন্টের সবাই মানে তাই না 12টা একটা হইলে হোস্টেলের ভিতরে গিয়েছেরা বা ওয়াশরুমে যায় ওয়াশরুমে গিয়েছেরা সারা শরীর নাঙ্গা করে আসেরা স্টুডেন্টের উপর জ্বলানো এরপরে স্যার স্টুডেন্টরা কর তুমি স্কুলে যায় না আছে তোমার পাস করে রিমুভ পরীক্ষা আমি আমার লগে সম্পর্ক রাখো এরপরে স্যার ওয়ার্ডেনে বুল লগায় তো যা কথা কইছে সব এভিডেন্স আছে রেকর্ডিং আছে এরপরে স্যার হোস্টেলের যারা রান্না টান্না করে তারা লগেও সেম আচার্য এরপরে হোস্টেলের যতদিন স্টুডেন্ট এর আগের বছর স্টুডেন্ট কয়েকটা হেডমাস্টারের দৌড়াইয়া তারা স্কুল বেড়ে সাইডে যাওয়া লাগবে নাম কি হেডমাস্টারের হেডমাস্টারের নাম হচ্ছে শঙ্কর দেবনাথ আচ্ছা আজকে গিয়েছে এরপরে এরপরে স্যার আমরা গেছি গিয়ে স্যার স্যার জিজ্ঞাসলাম স্যার যেটা তো হয়েছে আপনি কি কাজ করছেন তাই না কহ আমি এইসব একটা কাজ করছে তাই না নিজে স্বীকার করছে এরপর স্যার আমরা আইনের হাতে তুলে দিয়ে দিলাম এখন তাই কই আছে তাই না এখন থানার ভিতরে আছে বিক্রমগঞ্জ থানা আর গতরাটা সুতরামরা 12 স্কুল হস্টেলের ভিতরে বসে আজকে কি যে দুইটা মেয়ের অভিযোগ মানে ঘটনা হয়েছে দুইটা মেয়ে অভিযোগ করছে থানায় ওখানে যে দুইটা মেয়ে অভিযোগ করছে এটা তো হোস্টেলের বাইরের কথা না এরপর হোস্টেলের ভিতরে তো আরো আছে মানে যতজন স্টুডেন্ট আছে 12 জন স্টুডেন্ট আছে মহিলা ছাত্রী তারাও খুব নিজে এভিডেন্স এই স্যারের বিরুদ্ধে আপনারা কি এলাকাবাসী না আমরা গার্জেন হিসাবে গিয়েছি এলাকাবাসী লিখে গেছি গিয়ে ফেরা সব গার্জেনটির লোক কথা কয়ে পরে আইনে হাতে ভাই সুধারপুরা 12 স্কুলে হ্যাঁ নমস্কার মিডিয়া ভাইকে কত হয়েছে আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন পাই যে ওয়ার্ডেন আছে ওয়ার্ডেনে ভুল লোকের না বলে কিছু আপনাদের সম্পর্ক হয় তারা তা আজকে গিয়েছেরা আমরা হস্টেলে গেলাম হস্টেলে গিয়েছেরা স্টুডেন্টদের জিগাইলাম কি ঘটনা তোমরা কোন ঘটনা ছিল স্টুডেন্টের সবাই মানে তাই না 12টা একটা হইলে হোস্টেলের ভিতরে গিয়েছেরা বা ওয়াশরুমে যায় ওয়াশরুমে গিয়েছেরা সারা শরীর নাঙ্গা করে আসেরা স্টুডেন্টের উপর জ্বলানো এরপরে স্যার স্টুডেন্টরা কর তুমি স্কুলে যায় না আছে তোমার পাস করে রিমুভ পরীক্ষা আমি আমার লগে সম্পর্ক রাখো এরপরে স্যার ওয়ার্ডেনে বুল লগায় তো যা কথা কইছে সব এভিডেন্স আছে রেকর্ডিং আছে এরপরে স্যার হোস্টেলের যারা রান্না টান্না করে তারা লগেও সেম আচার্য এরপরে হোস্টেলের যতদিন স্টুডেন্ট এর আগের বছর স্টুডেন্ট কয়েকটা হেডমাস্টারের দৌড়াইয়া তারা স্কুল বেড়ে সাইডে যাওয়া লাগবে নাম কি হেডমাস্টারের হেডমাস্টারের নাম হচ্ছে শঙ্কর দেবনাথ আচ্ছা আজকে গিয়েছে এরপরে স্যার আমরা গেছি গিয়ে স্যার জিজ্ঞাসলাম স্যার যেটা তো হয়েছে আপনি কি কাজ করছেন তাই না কহ আমি এইসব একটা কাজ করছে তাই না নিজে স্বীকার করছে এরপর স্যার আমরা আইনের হাতে তুলে দিয়ে দিলাম এখন তাই কই আছে তাই না এখন থানার ভিতরে আছে বিক্রমগঞ্জ থানা আর গতরাটা সুতরামরা 12 স্কুল হস্টেলের ভিতরে বসে আজকে কি যে দুইটা মেয়ের অভিযোগ মানে ঘটনা হয়েছে দুইটা মেয়ে অভিযোগ করছে থানায় ওখানে যে দুইটা মেয়ে অভিযোগ করছে এটা তো হোস্টেলের বাইরের কথা না এরপর হোস্টেলের ভিতরে তো আরো আছে মানে যতজন স্টুডেন্ট আছে 12 জন স্টুডেন্ট আছে মহিলা ছাত্রী তারাও খুব নিজে এভিডেন্স
এই স্যারের বিরুদ্ধে? স্যারের বিরুদ্ধে। আপনারা কি এলাকাবাসী না? হ্যাঁ, আমরা গার্জেন হিসাবে গিয়েছি, এলাকাবাসী মিটিয়ে গেছি, গিয়ে ফেরা সব গার্জেনটির লোকের কথা টথা পাইয়া। উত্তর ত্রিপুরা জেলার কুমারঘাটে ঊনকোটি কুমারঘাটে ফিরা রথযাত্রার দিন যে অভাবনীয় অবিশ্বাস্য ঘটনা ঘটল, তার পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে আমাদের পার্টির দুজন কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তী এবং কমরেড নারায়ণ কর, তাদের সাথে আমিও ছিলাম। আমরা কুমারঘাটে গিয়েছিলাম সমস্ত বিষয়টা বুঝবার জন্যে, কি করে এই ঘটনা ঘটতে পারল। তার আগের দিন 29 তারিখ আমাদের পার্টির সিপিআইএমের 5 জন বিধায়ক তারাও কুমারঘাটে গিয়েছিলেন। তাদের মধ্যে ইসলাম উদ্দিন ছিলেন, শৈলেন্দ্র দেবনাথ ছিলেন, দীপঙ্কর সেন বিলুনিয়ার এমএলএ, আমাদের এখানে নয়ন সরকার, আর এই সুদীপ, তারাও ছিলেন। তাদের সাথে উত্তর জেলা এবং ঊনকোটি জেলার আমাদের যারা নেতৃত্ব এবং বিশেষ করে কুমারঘাট মহকুমার যে পার্টি নেতৃত্ব তারা সঙ্গে ছিলেন। কালকে যে আমরা গেলাম, আমাদের সাথেও ঊনকোটি জেলার পার্টি সম্পাদক, কুমারঘাট মহকুমার পার্টি সম্পাদক, আমাদের রাজ্য কমিটির সদস্য ওখানে যিনি কাজ করেন, প্রাক্তন বিধায়ক, তারাও আমাদের সাথে ছিলেন। আমরা বেলা 2টো থেকে এই গোটা ঘটনাটি সম্পর্কে আমাদের মতো করে জানবার উদ্যোগ আমরা গ্রহণ করি। তাতে প্রথম আমরা যাই যে রথটিকে ভিত্তি করে এই ঘটনাটা ঘটল। আমরা শুনলাম যে রথটি থানার কাছে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেখানে যাই, তারপরে আমরা কুমারঘাট থানায় আমরা যাই, তারপর কার্যকারণেই আমরা বিদ্যুৎ দপ্তরে যাই, তারপর যেখানটাতে ঘটনা ঘটেছে প্লেস অফ অকারেন্স সেই জায়গাটাতে আমরা যাই, সেখান থেকে আমরা পূর্ত দপ্তরে যাই, সেখান থেকে আমরা যাই ইস্কন মন্দিরে, যারা মূলত এই রথযাত্রার অনুষ্ঠানটির আয়োজক। সেখান থেকে আমরা যাই কুমারঘাট মহকুমা হাসপাতালে। তারপর যারা মারা গেলেন এই ঘটনায় তাদের বাড়িগুলিতে আমরা একে একে যাই। সেখান থেকে আমরা মহকুমা শাসক কুমারঘাট মহকুমার তার অফিস আমরা যাই এবং এই কাজগুলো করতে আমাদের 5টা বেজে যায়। তারপর 5:30টায় আমরা ওখান থেকে রওনা হই। সর্বশেষে আমরা জিবি হাসপাতালে আসি। আমরা সম্ভবত 9:30 বা 9:40 জিবি হাসপাতালে এসে আমরা পৌঁছি। সংক্ষেপে বলছি, এই যে 8টা-9টা জায়গায় আমরা কুমারঘাটে ঘুরলাম, তাতে প্রথমত আমি যেটা বলবো, আমাদের 3 জনেরই অবজারভেশন হচ্ছে এটা, কুমারঘাটটাকে মনে হয়েছে একটা নৈশব্দের নগরী। কোনো কথা নাই, বার্তা নাই, চুপচাপ, দোকানে লোক নাই, ক্রেতা নাই, কেমন না স্থানীয় যে ভেহিকুলার ট্রাফিক
এগুলোর উপস্থিতিও আমরা দেখলাম খুবই নগণ্য। এবং এতে যেটা মনে হচ্ছে যে তারা বুঝেই উঠতে পারছেন না এখনো যে কি ঘটে গেল, কি করে ঘটলো, এবং এর মধ্যে যেটা চাপা ক্ষোভ, অসন্তোষ জমা হয়ে আছে এবং যে কোনো সময় তার বহিঃপ্রকাশ ঘটতে পারে। কারণ ঝড়ের আগে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়, আমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করলাম। কারণ প্রকৃত অর্থে নগর যে এলাকাটা, এই এলাকাটার মধ্যেই তো সমস্ত ঘটনাগুলো ঘটেছে। বলে আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, অর্থাৎ রেল স্টেশন থেকে বেরিয়ে আসলে পরে ওখান থেকে আরম্ভ করে একেবারে আপনার পূর্ত দপ্তরের যে মূল অফিস সেখান পর্যন্ত সবটা ঘুরলে পড়ে এটা নগর এলাকায় পড়ে। এটা আমি প্রাথমিক বললাম। আমরা রথটা দেখলাম এবং সেখানে পুলিশ বন্ধু ছিলেন। তাতে যেটা বলছেন যে যেদিন প্রথম যাত্রা হয় সেদিন মানে উঁচুটা, হাইটটা এত বেশি ছিল না। ফেরা যাত্রার সময় এটার হাইটটা বাড়ে, সম্ভবত উপর একটা পিতলের কলসি টলসি বসায়, তার উপর একটা স্টিক দেয় এবং স্টিকটা সম্ভবত লোহা অথবা স্টিলের হবে, তার উপর একটা পতাকা ইত্যাদি। আমরা যখন ঘুরে দেখছিলাম এই রথটা, তাতে দেখে বোঝা গেল এটা বড়সড় কোনো গাড়ির চেসিসের উপর এই রথটা তৈরি করা হয়েছে। অর্থাৎ চেসিসটা নিয়েই রথ। কারণ নিচে আমরা দেখলাম বড় গাড়ির, ট্রাক গাড়ি বা বাস গাড়ির যে চাকা, সেই চাকার উপর এটা দাঁড়িয়ে আছে। সামনের দিকটা আমরা দেখলাম এটা স্টিয়ারিং আছে। তাতে আমাদের প্রথম সন্দেহ হলো তাহলে বোধহয় ইঞ্জিন চলছিল গাড়িটার, রথের। আর পেছন দিকটা যেটা জনগণের দিকে মুখ করা, সেই জায়গাটা দেখলাম ওখানে একটা পুলির মতো আছে, তাতে তার জড়ানো আছে এবং এটাকে ঘোরাবার জন্য এটা হাতে ধরার একটা বিষয় আছে। জিজ্ঞেস করলাম যে এটা কি, তাতে ওখানে এক দুজন ছিলেন পুলিশ বন্ধুটি সহ বললেন এটা ব্যবস্থা, ওই যে পতাকা ইত্যাদি উপরে তুলেছে এটা ঘুরিয়ে উপরেও তোলা যায়, প্রয়োজন এটাকে নিচেও নামানো যায়। এটা তাদের মতো তাদের ব্যাখ্যা। আমরা এ নিয়ে কোনো রকম মন্তব্য করিনি। সবটা দেখে তারপরে আমরা সঙ্গেই থানাতে আমরা গেলাম। এখন পুলিশ থানায় গিয়ে আমরা দেখলাম ওখানকার যিনি থানার দারোগা বাবু এবং তারপর আরেকজন সিনিয়র এসডিপিও, তারা দুজন ছিলেন। তো তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম আপনাদের কাছে তারা পারমিশন চেয়েছিল কিনা, বা আপনারা যদি পারমিশন দিয়ে থাকেন কি কি পারমিশন আপনারা দিয়েছেন, কোনো বিষয়ে আপনাদের কোনো আপত্তি ইত্যাদি ছিল কিনা। তাতে তারা যেটা বললেন, আমরা দুটো বিষয়ের পারমিশন দিয়েছি। একটা হচ্ছে যে রাস্তাটা দিয়ে রথটা আসবে, যে রাস্তা দিয়ে রথটা ফিরে যাবে, আর দ্বিতীয় হচ্ছে মাইক যে তারা ব্যবহার করবেন সে মাইকের পারমিশন। অন্য কোনো পারমিশন আমরা দেইনি। তখন জিজ্ঞেস করলাম এই যে রথকে ভিত্তি করে ঘটনা ঘটলো, তার যে উচ্চতা ইত্যাদি সেগুলি সম্পর্কে বলে এগুলো তো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা হচ্ছে পূর্ত দপ্তরের দায়িত্ব তারা বললেন। এবং তাদের কাছ থেকে পারমিশন নিয়েছিল কিনা এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না, বা বিদ্যুৎ দপ্তরও তাদেরকে এই উচ্চতার সম্পর্কে কিছু বলেছে কিনা এটাও আমরা বলে উঠতে পারছি না। এই হচ্ছে পুলিশ দপ্তরের দুজন দায়িত্বশীল অফিসার বন্ধুর বক্তব্য। স্বাভাবিক আমরা এটা শোনার পর সেখান থেকে বেরিয়ে প্রথম আমরা চলে যাই বিদ্যুৎ দপ্তরে। বিদ্যুৎ দপ্তরে যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার, তার সঙ্গে আমরা কথা বলতে যখন বসি তাকে জিজ্ঞেস করলাম, পুলিশ আমাদের একটা কথা বলেছেন যে আমরা প্রথম দিনের রথযাত্রার যে রাস্তা দিয়েছিলাম, রুট যেটা, রিটার্ন জার্নির দিনও এটাই রুট ছিল। যেখানে ঘটনা ঘটলো এই দিকটাতে রথ যাওয়ার কথা না, তাহলে তারা গেল কি করে? বলে আমাদের পুলিশ যখন তারা রুট চেঞ্জ করছে তখন তাদেরকে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে। বাধা মানে তো জবরদস্তি না, যে আরে আপনারা কি করছেন, এদিকে তো আপনাদের পারমিশন নেই, আপনারা এদিকে যাচ্ছেন কেন? তো সাধারণ পুলিশ কর্মী তাদের কথা
যারা অর্গানাইজার তারা তেমন একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেননি। যদি গুরুত্ব দিতেনই তাহলে তো তারা ওইদিকে রথ নিয়ে যেতেন না। যাই হোক, তার পরবর্তী সময় আমরা যখন পাওয়ার ডিপার্টমেন্টে গেলাম, পাওয়ার ডিপার্টমেন্টের বন্ধুদের সঙ্গে যখন কথা হলো, তখন বলল যে এই গোটা অনুষ্ঠানের জন্য আমাদের কাছে কোনো পারমিশন ইত্যাদি চাইনি, আমরা একটা চিঠি পেয়েছি। তখন চিঠিতে তারা কোন দিক দিয়ে রথ বেরোবে, কোন দিক দিয়ে রথ ফিরে যাবে, এই রুটটা তারা মেনশন করেছেন। তো এর ভিত্তিতে আমরা রথযাত্রার দিন এবং রথ যেদিন ফিরে গেল সেদিন সময় ইত্যাদি আমরাই উদ্যোগ নিয়ে জেনে নিয়ে এই জায়গাটাতে আমাদের যে পাওয়ার লাইন সেটা আমরা কানেকশনটাকে ডিসকানেক্ট করি। তখন আমরা তার কাছে জানতে চাইলাম চিঠিটা আছে কিনা, বলে হ্যাঁ আছে, কিন্তু ভদ্রলোক চট করে খুঁজতে গিয়ে পেলেন না। তো আমরা বললাম ঠিক আছে, আমরা তো আপনাকে বিব্রত করছি না। তাহলে এই ঘটনাটা ঘটলো যে, বলে যেই রাস্তাতে তারা গেলেন, যেখানে গিয়ে ঘটনা ঘটলো ওই রাস্তাটায় যাওয়ার কথা ছিল না। তাহলে ঘটনা ঘটলো কি করে? তখন ওই পুলিশের কাছ থেকে যেটা জেনে আসলাম, ওই ভদ্রলোকেরও প্রায় এরকমই বক্তব্য যে আমাদের তো পাওয়ার ডিপার্টমেন্টের কোনো লোক যাত্রার শুরুর দিনও তারা চায়নি, যেদিন তারা ফিরা যাত্রা করছেন সেদিনও তারা বলেনি যে আপনাদের লোক আমাদের সঙ্গে থাকলে ভালো হয়, কোনোদিনই তারা চায়নি। তো যাই হোক, আমরা তখন জিজ্ঞেস করছিলাম যে আমরা দেখুন ঘটনা ঘটে যাওয়ার পরদিন আগরতলার বিভিন্ন পত্রিকায় লক্ষ্য করেছি যে যে তারের সাথে এই আপনার রথের যে চূড়ার যে সংঘর্ষটা হয়, মানে এটার যে সংযোগ হয়, এই তারগুলি তো হাই টেনশন বলে, ইয়েস 33 kV। তো এটা নিচে, এটা তো নিচে থাকার কথা না, এটা আরো অনেক উপরে থাকার কথা। এটা কি ঠিক? বলে না, এটা মোটেই ঠিক না। এবং আজকেও আমাদের মানে রাজ্য স্তরের এক্সপার্টরা তারা এসেছেন, স্পটে গেছেন, তারা পরীক্ষা করে দেখেছেন এই 33 kV লাইন যেই হাইটে থাকার কথা সেই হাইটেই শুধু না, বরং তার চাইতে খানিকটা বেশি উচ্চতায় আমরা এই লাইনটা আমরা টেনেছি। এটা হচ্ছে এই ভদ্রলোকের জবানি। তো আমরা ওখান থেকে বেরিয়ে তখন তিনি বললেন যে যখন ঘটনা ঘটে গেল তিনি অফিসে ছিলেন না, তিনি বোধহয় বাইরে বা দূরে কোথাও ছিলেন। তাকে যখন ইনফর্ম করা হলো যে সঙ্গে সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে 33 kV লাইনটা এটার যেখান থেকে কন্ট্রোল করা হয়, হ্যাঁ, সেটা কুমারঘাটে না, এটা অন্য জায়গা থেকে। বলছে আমরা খবর পেলাম, তাদের সঙ্গে যোগাযোগ হলো, তারা ডিসকানেক্ট করলো, সময় তো চলে গেল এবং হাতছাড়া হলো সময়, তাতে যা ঘটনা তো ঘটেই গেল। মানে এই হচ্ছে মানে তাদের বক্তব্য। আমরা ওখান থেকে গেলাম প্লেস অফ অকারেন্সে, খুব বেশি দূর না, এটা মেন ন্যাশনাল হাইওয়ের উপর। আমরা এই দিক দিয়ে আসা যাওয়া করি সব সময়, পাশে টাউন হল, যেটা আমাদের গভর্নমেন্টের সময় আমরা জায়গাটাকে ঠিক করে কাজ শুরু করেছিলাম তার পাশ দিয়ে। সেখানে যাওয়ার পর আমাদেরকে দেখানো হলো যে কোথায় এই কোন তারটাতে লেগেছে। আমাদের সঙ্গে কিছু সাংবাদিক বন্ধু ছিলেন, আগরতলা থেকে গেছেন, ওখানের লোকও ছিলেন, তারাই নিজেরা চিহ্নিত করলেন। আমরা লক্ষ্য করলাম যে উপরে যে তারের সঙ্গে এটার মানে সংস্পর্শে যাওয়ার পর ঘটনা ঘটলো, এটা যথেষ্ট হাইটে আছে, কেমন না। তারপরে আমরা তাকাবার চেষ্টা করলাম, তখন দেখা গেল পাশেই ড্রেনের উপরে একটা ছোট্ট চায়ের দোকান, সেখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তো তাকে ডাকলাম আমরা, তিনি নেমে আসলেন। আপনি কি ঘটনা দেখেছেন? বলে হ্যাঁ, আমি তো রথের দড়ি টেনেছি। বলে আপনি দড়ি টেনেছেন, আপনার তো কিছু হয়নি? বলে আমি তো দূরে ছিলাম, হয়তো পার্টিকুলারলি ওই সময়টাতে আমার হাতে হয়তো দড়ি ছিল না, থাকলে কি ঘটতো আমি জানি না। তার দোকান এবং অনেক আগেই দোকানটা একটু অন্য জায়গায় ছিল, এখানটাতে দোকান এনেছেন। তারপরে আমি দেখলাম তার দোকানের পাশে কিছু বাড়ি আছে, সেখানে দুজন মহিলা, একজন বয়স্ক, একজন মাঝারি বয়সের, সঙ্গে একটা বাচ্চা মেয়ে, তাদেরকে ডাকলাম। মাঝারি বয়সের যে মহিলা, তিনি আমার মনে হয়েছে একটু ভয়টাও পেয়ে গেছেন, আড়ষ্টতায় ভুগছিলেন, তিনি নিজেকে একটু সরিয়ে নিলেন। তিনি হয়তো ভাবলেন কোন ঝামেলায় পড়ে যাই। বয়স্ক মহিলা দাঁড়িয়ে থাকলেন, কেমন, তাকে ডাকলাম, আমরা এগিয়ে গেলাম, তার সঙ্গে বাচ্চাটা আসলো, তাকে জিজ্ঞেস করলাম, তুমি তো জড়িয়ে ধরে আমাদের হাউ হাউ করে কাঁদছেন যে কি ঘটে গেল, এবং বলছে আমিও তো ছিলাম,
আমি যদি দূরে না থাকতাম, আমি যদি কোনো কারণে এই রথের দড়ি টানতাম, তাহলে আজকে তো আমাকে আপনারা পেতেন না। এই ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বলছেন। তার সঙ্গে যে বাচ্চাটা আছে, বাচ্চাটা মেয়েটা ক্লাস 4-এ পড়ে, হ্যাঁ, স্পেল বাউন্ড, কেমন না, বাড়ির জামা কাপড় পরে আছে, সে কিছু বলতেই পারছে না। বলছে না, এই ঘটনা তো আমরা দেখেছি, তাকে তো এর বেশি কিছু তখন বলার নেই। ওখান থেকে আমরা গেলাম পিডব্লিউডির কাছে। তো পিডব্লিউডির যিনি ভদ্রলোক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তার সাথে কথা হলো এবং তিনি বললেন যে দেখুন, রথের মেলা হবে, রথ তৈরি হচ্ছে, আমরা তো লক্ষ্য করছি, কারণ আমাদের এদিক দিয়েই ইসকনের মানে যে মণ্ডপ, এটা ভেতরে যদিও এটা যে তৈরি হচ্ছে আমরা লক্ষ্য রাখছিলাম, কিন্তু আমাদের কাছে কেউ কোনো পারমিশন, মতামত, পরামর্শ কিছু আমাদের কাছে চায়নি। যাই হোক, এখন ঘটনা যেদিন ঘটলো, সেদিন তারা জনগণের মুখ থেকে শুনেছেন, তাদের কাছে খবর এসছে, শুনে তারা এখান থেকে নিজেরাই স্বতঃপ্রণোদিতভাবে ঘটনাস্থলে ছুটে গেছেন, ঝাঁপিয়ে পড়েছেন রেস্কিউর কাজের জন্য। এখন তাকে আমরা জিজ্ঞেস করলাম, দেখুন পুলিশের কাছে যাওয়ার পর পুলিশ তো আমাদের বলল এই রথ ইত্যাদি এগুলোর পারমিশন ইত্যাদি দেওয়ার কথা আপনাদের। বলছে দেখুন, কোনো জনসভা, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, পলিটিক্যাল পার্টি অথবা কোনো অর্গানাইজেশনের তরফ থেকে যদি আয়োজিত হয়, তাহলে আমাদের মতামত নিতে হয়। আমরা দেখে বলি যে মঞ্চটা কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এটা জেনারেলি আমরা বলে থাকি, কিন্তু এই প্রশ্নে আমাদের কাছে কেউ আসলো না। তো আপনাদের কি মনে হয়েছে যে এটা তো একটা অস্বাভাবিক উচ্চতা মনে হয়েছে, এবং তার উপরে যে পতাকাটা যে দণ্ডতে লাগানো ছিল সেটা কাঠের না, এবং এটা মেটালের, এবং এটাই তো সবচেয়ে সমস্যাটা হয়ে গেল। আমরা জিজ্ঞেস করলাম কত হাইট হবে, বলে এটা তো বলতে পারছি না। তখন বলছেন যে এটা আপনার বিদ্যুৎ দপ্তরের লোকরা বলতে পারবে। ওনার ওখানে বসে আমরা আবার ফোন করলাম বিদ্যুৎ দপ্তরের এই ভদ্রলোকের কাছে, তিনি বললেন যে এটার হাইট হচ্ছে 6.37 মিটার। এই হাইটে এটা আছে, তার মানে হচ্ছে রথের চূড়া 6.37 মিটারের চাইতেও বেশি। কিন্তু আমরা যখন রথটা দেখলাম তখন উপরটা তো নাই, ওটা তো ভাঙা পড়ে গেছে, এটা হয় সরিয়ে ফেলেছে হয়তো নাই, এটা আমরা দেখেছি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে তখন আমাদের মনে হলো আমাদের ইসকনের মন্দিরে যাওয়া দরকার, তাদের সঙ্গে কথা বলা দরকার। ওখান থেকে বেরিয়ে আমরা ইসকন মন্দিরে যাই। ইসকন মন্দিরে 3 জন লোক ছিলেন, তাতে যিনি প্রধান ব্যক্তি, তার সঙ্গে কথা বলে জানলাম তিনি সম্ভবত পশ্চিমবাংলার বর্ধমানের কাছে কোথাও থাকতেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে লেখাপড়া জানা মানুষ। তিনি স্পেল বাউন্ড, কোনো কথা বলতে পারছেন না, এবং তাকে যখন জিজ্ঞেস করছি তার চোখ দিয়ে জল বেরোচ্ছে, তার সঙ্গে 2 লোক দাঁড়িয়ে আছে। তাই বললাম দেখুন, আমরা তো আপনাদের কাছে জানতে এসেছি, আমাদের তো একটু বিষয়গুলো জানতে হবে, একটু আমাদের সাহায্য করুন। তখন আমাদের প্রথম প্রশ্ন ছিল, এই যে রথটা আপনারা তৈরি করলেন, এটার জন্য কি আপনাদের ইসকনের কোনো স্পেসিফিকেশন আছে? বলছে না, এরকম কোনো স্পেসিফিকেশন নেই। তাহলে এই রথটা আপনারা তৈরি করলেন কি করে? তাতে জবাব দিলেন, আগরতলার যে ইসকন রথ আছে এটা অনেক আগের থেকেই আগরতলায় চলছে, আমরা জানি, আমাদের সরকার থাকতে আমরা দেখেছি। তৈরি করতে সাহায্য করেছেন, তাকে যারা সহযোগিতা করেছেন তারা একাধিকবার আগরতলায় গেছেন, ইসকনের এই রথটি দেখে ফিরে এসে টাইম টু টাইম এটা অনেকটা তার আদলে রথযাত্রা তারা করেন। সব জায়গায় তাদের নির্দেশ গেছে একটা স্পেসিফিকেশন দিয়ে যে এখন থেকে এই স্পেসিফিকেশনের বাইরে, পারহ্যাপস ইনক্লুডিং হাই, রথ তৈরি করা যাবে না, এবং এটা ইসকনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত, পারমিশন না পাওয়া পর্যন্ত এই রথ নিয়ে রাস্তায় বেরোনো যাবে না, এটুকু বললেন। তারপরে বুঝা গেল এখন তাদেরকে আমরা এর বাইরে অন্য কোনো কথাবার্তা জিজ্ঞেস করে বিবৃত করার চেষ্টা করিনি। লক্ষ্য করলাম যে ভদ্রলোক একটু খুব নিজেই সেখানে অস্বাভাবিক অবস্থা তিনি ফিল করছেন, তার এক্সপ্রেশন। আমাদের যদিও তাদের মন্দির থেকে প্রসাদ খাওয়ার জন্য অনুরোধ করেছেন, আমরা হাত জোর করে বলেছি দেখুন আজকে প্রসাদ খাওয়ার মতো অবস্থা নেই, আমরা আরো কয়েকটা জায়গায় যাব, পরে এসে আপনাদের সঙ্গে আবার কথা বলবো, দরকার হলে আপনাদের প্রসাদ আমরা খাবো, ঠিক আছে। ওখান থেকে বেরিয়ে আমরা সরাসরি হাসপাতালে যাই, মহকুমা হাসপাতালে।
মহকুমা হাসপাতালে সেখানে যে ডাক্তার বন্ধুটি ছিলেন মহিলা, তিনি আমাদের মেডিকেল কলেজ থেকে সম্ভবত 3rd গ্রুপের তিনি পাশ করে ওখানে কাজ করছেন। তিনি বিবাহিতা, তার হাজব্যান্ড ব্যাংকে চাকরি করেন, তার বাড়ি মান্দায়, তার হাজব্যান্ডের বাড়ি খোয়াই। ঠিক আছে, তার কাছ থেকে জানলাম, তিনি বললেন 6 জন ডেড বডি নিয়ে এসছে হাসপাতালে, আর বাকি ছিল সেখানে 19 জন। এই 19 জনের মধ্যে 10 জনকে তারা কুমারঘাট হাসপাতালে ভর্তি করান, বাকি 9 জনকে এই আহত যারা হয়েছেন তার জখমের যে গভীরতা তার ভিত্তিতে তারা মনে করেছেন তাদের পক্ষে চিকিৎসা করা সম্ভব না, তারা কৈলাসহর জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। কৈলাসহর জেলা হাসপাতালে তাদেরকে দেখে সেখান থেকে 7 জনকে প্রায় সঙ্গে সঙ্গেই সেদিনই জিবি হাসপাতালে রেফার করেন। অন দি ওয়ে টু জিবি সেখানে একজন মারা যান, জিবিতে 6 জন এসে ভর্তি হন। আমরা জিজ্ঞেস করলাম হাসপাতালে এখন ওই দিনের ঘটনায় যারা অ্যাডমিশন নিয়েছিলেন তাদের কেউ আছে কিনা, বলে না, আজকে বাকি 10 জন তারা রিলিজড হয়ে গেছেন, তারা বাড়িতে চলে গেছেন। কিন্তু ফটিকরের যে হাসপাতাল আছে, হ্যাঁ, এটা ছোট হাসপাতাল, কেমন, সেই হাসপাতালে যে সেদিনও রোগী ভর্তি হয়েছিল বা কালকে যে আমরা দেখা করলাম হয়তো সকাল পর্যন্ত রোগী ছিল, এটা মহকুমা হাসপাতাল থেকে কোনো তথ্য আমরা পাইনি। তাতে আমাদের মনে হয়েছে যে এটাই বোধহয় হিসেব। এই সমস্ত তথ্য জানার পর আমরা সবার বাড়িতে আমরা গেলাম যারা মারা গেলেন। তাতে মহিলা, পুরুষ, বয়স্ক, মাঝারি বয়সের নিকটাত্মীয়, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তাতে চোখের জল ফেলছেন, কেউ কেউ হাউ হাউ করে চিৎকার করে কথা বলছেন, আমরা বাঁচবো কি করে, যার মানে শ্রাদ্ধ শান্তি করছি, কোথায় আমার তাদের করার কথা আমাকে এখন তাদের করতে হচ্ছে, এরকম। অনেক বাড়িতে 3-4টা বাড়িতে দেখলাম বাচ্চা বাচ্চা ধরা গলায়, হাতে এই যে কুশাসন এগুলি নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছে না কি ঘটনা ঘটে গেছে। ছোট্ট কিন্তু ছেলেমেয়েরা আজকাল আমি লক্ষ্য করছি একটু কথাবার্তায় চটজলতি বলতে পারে, স্কুলে পড়ে, কেউ 2তে, কেউ কেজি 2তে পড়ে, কেউ স্কুলে 4-এ পড়ে। হ্যাঁ, গরিব পরিবার, অধিকাংশ গরিব পরিবার, তারা একটা বিভ্রমে পড়েছে। এখন পুরুষটা যদি মানে তার কোনো নিয়মিত আয় নাই, দৈনিক মজুরিতে কাজ করে, সে যদি সেখানে মজুরির জন্য যায়, বাচ্চাগুলি কে দেখবে? মা তো নাই। আর বাচ্চাগুলি যদি সে দেখে তাহলে বাচ্চাগুলি খাওয়াবে কি? জামা কাপড় ইত্যাদি, জুতা ইত্যাদি পরে স্কুলে যেতে হবে, পয়সাটা কোত্থেকে আসবে? এরকম একটা দুশ্চিন্তা যদি এগুলো প্রকাশ করেনি, আমরা যতটা বুঝার বুঝেছি, আমাদের তরফ থেকে যতটা অভয় দেওয়ার আমাদের পার্টির সীমাবদ্ধতার মধ্যে, সেগুলো তাদেরকে আমরা বলার চেষ্টা করেছি। সমস্ত বলার পর তারপর আমরা মহকুমা শাসকের সাথে সাক্ষাৎ করি। মহকুমা শাসক দেখলাম তিনিও যথেষ্ট মানে মানে মানসিকভাবে বিপর্যস্ত, উদ্বিগ্ন। দুপুরের পর থেকে আমরা গেছি শুনে তিনি অপেক্ষা করছেন আমরা তার সঙ্গে সাক্ষাৎ করবো, এটা জেনে কথাবার্তা বললাম। তিনি যেটা বললেন যে আপনার প্রাথমিকভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে তহবিল, সেই তহবিল থেকে, এটা অল ইন্ডিয়া মানে গাইডলাইনই তাই, তার থেকে প্রাথমিকভাবে 10,000 টাকা করে এই সমস্ত পরিবারগুলোকে তারা সাহায্য করেছেন। আর তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে একটা ডিক্লারেশন হয়েছে, আমরা এটা দেখেছি। আমাদের মুখ্যমন্ত্রীও তহবিল থেকে একটা ডিক্লারেশন করেছেন, সেটা আমরা শুনেছি। চিকিৎসার ব্যাপারে তিনি বললেন সরকার থেকে আমরা দায়ী দায়িত্ব নিচ্ছি। এখন ওনাকে আমরা যেটা অনুরোধ করে এসেছি যে দেখুন, ইসকন তো একটা বেশ বড়সড় সংগঠন, এবং যাদের বাড়িতে আমরা গেলাম তারা যেটা বললাম, তাদের একটা ক্ষোভ দেখলাম, ইসকনের তরফ থেকে তাদের বাড়িতে কেউ গিয়ে খোঁজখবর কিছুই করেনি। তাদের রথের জন্যই তো এই ঘটনাটা ঘটলো। এই বহিঃপ্রকাশটা অনেকে কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে বলেছেন। 1-2 জন তো খুবই উত্তেজিত, পুরুষ মানুষ যদিও মাঝারি বয়সের। তো আপনি তাদের সঙ্গে দয়া করে একটু কথা বলুন। সরকার থেকে যে উদ্যোগ নিয়েছে সেটা তো ঠিক আছে, তারা তো এই মানে পরিবারগুলির পাশে তাদের দাঁড়ানো দরকার। আপনি আপনার তরফ থেকে মহকুমা শাসক এবং ততোধিক হচ্ছেন আপনি একজন হিউম্যান বিং, সেদিক থেকে তাদের সঙ্গে আপনি কথা বলুন। বলে না, ঠিক আছে, আপনারা যেটা বলেছেন আমরা বলবো। আর তাকে আমরা যেটা অনুরোধ করেছি, যে সাহায্যগুলো সরকার করেছে ঠিক আছে, আমরা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আপনিও আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতায় পরিবারগুলো ঘুরে যা তথ্য সংগ্রহ করেছেন,
যদি সংগ্রহ করাতে এখনো অসম্পূর্ণতা থাকে, এগুলো সংগ্রহ করে সরকারের কাছে আপনিও আপনার দিক থেকে একটা আবেদন করুন এই পরিবারগুলোতে একটা করে সরকারি চাকরি যাতে ব্যবস্থা করে। তিনি তো দেখলাম বিরোধিতা করলেন না, বললেন যে ঠিক আছে আমি আমার মতো করে এই উদ্যোগ নেব। সেখান থেকে এসে আমরা 5:30টায় রওনা হয়ে আগরতলা জিবি হাসপাতালে আসি। তাতে আমরা 10 জনকে আমরা দেখেছি ঘুরে ঘুরে। তাতে মহিলা হচ্ছেন 5 জন, বয়স্ক পুরুষ হচ্ছেন 1 জন, আর বাকিরা হচ্ছে কম বয়সী শিশু এবং একটু বেশি বয়সের, তার মধ্যে মেয়ে আছে 1 জন। এবং ডাক্তারবাবুদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি। তাতে বিশেষ করে আইসিইউতে যারা আছেন 3 জন মহিলা এবং মেয়েটি যাকে সর্বশেষে আমরা দেখলাম তাদের বার্ন ইনজুরি একটু বেশি, 60, 65 বা 50-র কাছাকাছি, আরেকজনের তো 60-র উপরেই তারা বলল। এগুলি নিয়ে ডাক্তারবাবুরা চিন্তিত, তারা দেখছেন, চেষ্টা করছেন এবং বলছেন এখন তো ঠিক আছে, কিন্তু যখন এগুলো শুকোতে শুরু করবে তখন পরিস্থিতিটা কোন দিকে যাবে বুঝতে পারছি না। আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এগুলো সব দেখলাম। বেরিয়ে আসার সময় তাদের পরিবারের লোকজন যারা সেখানে ছিলেন, প্রথম থেকে আছেন, তারা কেউ কেউ উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলে ফিরে এসেছি। এই হচ্ছে সাম টোটাল আমাদের যাওয়া দেখা অভিজ্ঞতা, তার ভিত্তিতে যেটা আপনাদের সামনে বললাম। এখন সবটা দেখার পর আমরা যেটা আলোচনা করেছি এবং আমাদের পার্টির নেতৃত্বের সাথে আমরা কথা বলেছি, আজকে আমাদের সম্পাদক মণ্ডলীর সভা ছিল, সেখান থেকে এটা পার্টির পক্ষ থেকে আমরা বলছি যে 3-4টা বিষয় আমরা সরকারের কাছে দাবি করছি, পরামর্শ বলতে পারেন, দাবিও বলতে পারেন। সেটা হচ্ছে প্রথমত ডিএমকে দিয়ে এটা তদন্ত করার কথা। সেখানে মুখ্যমন্ত্রী সেদিনই রাতের বেলা কুমারঘাটে একটা প্রেস মিট করতে গিয়ে তিনি বলেছিলেন 7টা মানুষ মারা গেছেন এবং হাসপাতালে এখনো 10 জনের কথা বললাম। আরও হয়তো কিছু আছেন, তারা হয়তো সবাই হাসপাতালে যাননি। আর কৈলাসহরে 3 জন হাসপাতালে আছেন। তাহলে এখানে 10, ওখানে 13 জন কিন্তু এখন হসপিটালে আছে। এর মধ্যে বড় অংশটা বার্ন ইনজুরি এবং অন্যান্য। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘটনার যে গভীরতা, ত্রিপুরায় এরকম ঘটনা ঘটেনি। এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা খাটো করছি না, কিন্তু আমাদের মনে হয়েছে এটা জুডিশিয়াল ইনকোয়ারি করা দরকার এবং এটা হাইকোর্টের এখন যিনি মানে বিচারকের দায়িত্ব পালন করছেন তাদের মধ্য থেকে কাউকে দিয়ে এটা তদন্ত করা দরকার এবং সরকারের তরফ থেকে জুডিশিয়াল ইনকোয়ারি করার সময় তার তো মানে কি কি বিষয় করবেন তারা বলে দেবেন এবং সেখানে এটা সময়ে ঠিক করে দেওয়া দরকার। জেনারেলি জুডিশিয়াল ইনকোয়ারি অনেক সময় নিয়ে যায়, মানুষ ঘটনাও ভুলে যায়, তাহলে তো চলবে না। যত দ্রুত সম্ভব ইনকোয়ারি কমপ্লিট করা দরকার এবং দ্রুততার সঙ্গে এই গোটা ঘটনার জন্য মূলত দায়ী কারা এটাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, এটা যাতে দ্রুততার সাথে গ্রহণ করা যায় তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি করছি। দ্বিতীয়ত আমরা যেটা বলছি, আপনার এই যে আমরা যেটা বললাম, যারা মানে মারা গেছে যে পরিবারগুলো এখন অবধি যা দেখছি, এদের পরিবারে একজনকে সরকারি চাকরি দিতে হবে। সঙ্গে সঙ্গে আমরা যেটা বলছি যে বাচ্চাগুলো যেগুলো পড়াশোনা করছে, মা মারা গেছে অথবা বাবা মারা গেছে, মহিলাই বেশি, এদের জামা কাপড় বইপত্র জুতা এগুলি সব মিলিয়ে যারা যতক্ষণ পর্যন্ত অন্তত স্কুলের শিক্ষা 12 ক্লাস পর্যন্ত পড়ার চেষ্টা করছে, প্রথম পর্যায়ে ক্লাস 10 তারপরে 12, এদের দায়িত্বটা সরকারকে গ্রহণ করা উচিত। আমরা এটা সরকারের কাছে দাবি করছি। তৃতীয়ত আমরা যেটা বলছি সেটা হচ্ছে হাসপাতালে যারা আছেন, সরকার ঘোষণা করেছেন তাদের চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছেন এবং এটা সরকার দেখছেন, সময় লাগবে, তার জন্য পুরো দায়িত্ব নিচ্ছেন এবং অব্যাহত রাখতে হবে। বাইরে যদি নেওয়ার প্রশ্ন প্রয়োজন থাকে, ডাক্তারবাবুরা যদি বলেন, সেটা সরকার তাদের সঙ্গে কথা বলে দেখবেন। এখানে আমাদের বক্তব্য হচ্ছে এই ট্রিটমেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত এবং তারপরে যতক্ষণ না এরা
স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকারকে ট্রিটমেন্ট প্লাস এই আহত চিকিৎসিত এই পরিবারগুলোকে আর্থিক দিক থেকে সরকারের দিক থেকে সাহায্য করা দরকার। এটাও আমরা সরকারের কাছে দাবি করছি। এই পরিস্থিতিতে এই মুহূর্তে এই কয়েকটা বিষয় আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যে 3 জন আমরা এই মানে টিমের মধ্যে ছিলাম, ফিরে এসেছি, অন্যরা তো ছিলেন তারা আসতে পারেননি, আমরা সবটা মিলিয়ে এই বক্তব্যটা রাখলাম আপনাদের মাধ্যমে। সরকারের দৃষ্টিতেও আমরা আনলাম, যারা মারা গেলেন, যারা আহত হলেন, জখম হলেন, তাদের কাছেও গেল এবং সারা রাজ্যের মানুষও দেখল। এবং একটা ব্যবস্থা এখন করা দরকার, শুধু রথের না, রথ হোক, নানা পূজা পালিতেও এখন এই ধরনের তো আপনার প্রসেশন বের হয় গাড়িতে করে উঁচু করে সারা ত্রিপুরার জন্য, তার একটা মানে একটা পদ্ধতি তো সরকারের তরফ থেকে গ্রহণ করা দরকার। পুলিশকে বিশেষ করে গুরুত্ব নিতে হবে, পূর্ত দপ্তরকে গুরুত্ব নিতে হবে, পাওয়ার ডিপার্টমেন্টকে গুরুত্ব নিতে হবে। এই 3টা ডিপার্টমেন্টকে ইনভলভ করে, এটা বড় শহর হোক ছোট শহর হোক, এই প্রশাসন ইত্যাদি বের করার আগে সরকারের দিক থেকে কতগুলি মানে সেখানে নিয়ম বিধি পদ্ধতি এগুলো চালু করা দরকার, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটতে না পারে। এই সতর্কতামূলক ব্যবস্থা সরকারের দিক থেকে গ্রহণ করা উচিত। এই হচ্ছে আমাদের তরফ থেকে বক্তব্য। যদি আমি কিছু মিস করে থাকি, কমরেড নারায়ণ কর আছেন, কমরেড তপন চক্রবর্তী আছেন, তারা দরকার হলে তার সাথে অ্যাড করবেন। এই তো কিছু আছে এই বিষয়ে কিছু নেই। অন্য কি বিষয় ভাই? আজকের দিনে এগুলি বলবো না। আপনারা লক্ষ্য করেছেন আমরা এখানে পলিটিক্যাল কথাবার্তা কিন্তু বলিনি। ওখানেও অনেকে আমাদের জিজ্ঞেস করেছে, আমরা কিচ্ছু বলিনি। উই ডিড নট পাস এনি কমেন্ট। কালকে হাসপাতালও বলেছে আপনাদের বাদ দিয়ে তাদেরকে যদি 3 জনকে বলি আপনারা কিন্তু বিরক্ত হতেন। যদিও তার মধ্যে দেশের কথা আমি শুনেছি আরো 1-2টা পত্রিকা তারা খবর পেয়েছেন, দিয়েছেন, এটা তো আমরা বাধা দিতে পারি না। আমরা বলেছি দেখি ভাই আমরা কথাবার্তা বলে কালকে বলবো। কোনো জায়গাতেই কিন্তু আমরা কোনো রাজনৈতিক বক্তব্য রাখিনি। আজকে এই বিষয়গুলি থাকুক, যদি এগুলো নিয়ে আপনারা জানতে চান পরে আমরা কথা বলবো, আজকে বলতে চাইছি না। ঠিক আছে, বললাম তো রিটেনই কি সব কথা, আপনারা এগুলো ক্যারি করলেই তো হয়। হ্যাঁ, তারপরে যদি সরকার বলেন রিটার্ন দিক না দিলে বলবো আমরা তো সবসময় রিটার্নের জন্য অপেক্ষা করতাম না। আমরা যখন সরকার চালিয়েছি সবসময় রিটার্ন না আসলে হবে না এরকম করিনি। নিজেরা উদ্যোগ নিয়েছি, নেওয়ার পরেও যেখানে খামতি ঘাটতি দেখেছি, জনমত যখন দেখেছি, পত্রিকায় যেগুলো বহিঃপ্রকাশ ঘটেছে এগুলো দেখে কিন্তু আমরা তৎক্ষণাৎ আমাদের যে অসম্পূর্ণতা এগুলি ওভারকাম করার জন্য আমরা স্টেপস নিয়েছি। এখন গভর্নমেন্টের তরফ থেকে যদি আমাদের যে কথাগুলি বললাম তার পরিপ্রেক্ষিতে যদি বলেন কই আমাদের কাছে তো লিখিত আসলো না, তাহলে কাইন্ডলি যদি আমাদের ইনফর্ম করেন দেবো আমরা। এটা লিখিত দিতে তো আপত্তির কিছু নাই, কিন্তু এটা তেমন একটা প্রয়োজন আছে মনে তো হয় না। যা বললাম ভেরি ভেরি রেলিভেন্ট, এই আর কি। ঠিক আছে, এনকোয়ারি করবে। আর কারো কিছু আছে? থ্যাংক ইউ অল, আপনারা এসছেন, আপনাদের নমস্কার জানাচ্ছি। আমরা প্রথমে সম্বর্ধনা জ্ঞাপন করতে চাই ডক্টর সঞ্জীব কুমার দেব মহোদয়কে, এবং এরপরে আমরা সিনিয়র ডক্টর যাদের সম্মাননা জ্ঞাপন করছি, তাদের জন্য যে কথাগুলো উচ্চারণ করে নিজেরা ধন্য পেয়েছি, মে ইউ লিভ বি ওয়ান্ডারফুল অ্যান্ড হেলদি লাইক ইউ লিভ ফরএভার, ইউ আর অ্যান ইনকারনেশন অফ গড। আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে সিনিয়র ডক্টর সঞ্জীব কুমার দেব মহোদয়কে। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর এন দারলন মহোদয়কে। তিনি এবারে সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর দেবাশিস রায় মহোদয়কে।
ডাক্তার দেবাশিস রায় মহোদয়কে, এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর জে কে দেববর্মা মহোদয়কে। তিনি প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা। ওনার জন্য জোরে করতালি আশা করব। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয় সম্মাননা জ্ঞাপন করছেন ডাক্তার এবারে ডাক্তার জে কে দেববর্মা মহোদয়কে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর জে এম ঘোষ মহোদয়কে। এরপর আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর এস এন চৌধুরী মহোদয়কে। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডাক্তার জে এম ঘোষ মহোদয়কে। ডাক্তার এস এন চৌধুরী মহোদয়কে এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। এরপর সম্বর্ধনা জ্ঞাপনের জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করব ডাক্তার বিশ্বজিৎ পাল মহোদয়কে। ডেন্টাল সার্জন ডক্টর বিশ্বজিৎ পাল মহোদয়কে এরপর মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডেন্টাল সার্জন ডক্টর বিশ্বজিৎ পাল মহোদয়কে। এরপর মঞ্চে এসে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য বিনম্রভাবে অনুরোধ করব ডক্টর শাহিদ মোতেহাম আলী মহোদয়কে। এরপর সম্বর্ধনা জ্ঞাপন করবার জন্য অনুরোধ করব ডক্টর নির্মল দেবনাথ মহোদয়কে। আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর নির্মল দেবনাথ মহোদয়কে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। এরপর মঞ্চে আসার জন্য অনুরোধ করব ডক্টর শাহিদ মোয়াজ্জম আলী মহোদয়কে। এরপর আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডাক্তার সবিতা পাল মহোদয়াকে। আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সবিতা পাল মহোদয়াকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। এরপর হোমিওপ্যাথি ডাক্তার গৌর হরিপাল মহোদয়কে সম্বর্ধনা জ্ঞাপন করব। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব হোমিওপ্যাথি ডাক্তার গৌর হরিপাল মহোদয়কে। এরপর সম্বর্ধনা গ্রহণ করবার জন্য বিনম্রভাবে অনুরোধ করব ডাক্তার অরুণ কুমার দেবনাথ মহোদয়কে। এবারে সম্বর্ধনা জ্ঞাপন করব ডাক্তার অরুণ কুমার দেবনাথ মহোদয়কে।
এরপর আমরা একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড টেলিমেডিসিন এই বিভাগে অনবদ্য অবদানের স্বীকৃতি রেখেছেন যে চিকিৎসকরা, তাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। টিএমসি এন্ড ডক্টর বার্থ টেকনিক টিচিং হসপিটালে চিকিৎসক প্রফেসর অ্যান্ড এইচওডি ডিপার্টমেন্ট অফ সার্জারি প্রফেসর ডক্টর অজয় সাহা মহোদয়কে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। একাডেমিক বিভাগে তিনি আমাদের পথ প্রদর্শক সেবার জন্য আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে প্রফেসর ডক্টর অজয় সাহা মহোদয়কে। এরপর অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব এসডিএমও করব ডক্টর ধনমণি ত্রিপুরা মহোদয়কে। এসডিএমও করব অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে অনবদ্য অবদানের জন্য আজ শংসাপত্র এবং সম্বর্ধনা গ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছ থেকে। সবার কাছ থেকে জোরে করতালি আশা করছেন। অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে এবারে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ মহোদয়কে, সিএমও ঊনকোটি। ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার সিএমও ঊনকোটি, কৈলাসহর, ত্রিপুরা, ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ। এবারে ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসে বিশেষ অবদানের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করবেন ডক্টর মিলন ভক্ত জমাতিয়া, এমওআইসি, নতুন বাজার, সিএসসি। এরপর ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসে বিশেষ অবদানের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ডক্টর চিরঞ্জিত দেব মহোদয়কে, এমও, আনন্দবাজার, সিএসসি। নর্থ ত্রিপুরা থেকে যদি কেউ এসে থাকেন তাহলে আনন্দবাজার, সিএসসি, এমও ডক্টর চিরঞ্জিত দেবের হয়ে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। এবারে বেস্ট ডিস্ট্রিক্ট টু বি অ্যাওয়ার্ডেড ফর ব্লাড ডোনেশন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যখন আমাদের বিভিন্ন হাসপাতালে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল তখন আহ্বান রেখেছিলেন সবাইকে স্বেচ্ছায় রক্তদানে। সেখানে বিশেষ অবদান রেখেছে যারা, তাদের আমরা শংসাপত্র দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করব। এবারে সিএমও যাদেরকে আমরা ঘোষণা করব তার সিএমওকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। সিএমও সাউথ ডিস্ট্রিক্ট প্রথম হয়েছে ব্লাড ডোনেশনে, প্রথম হয়েছে CMO South District, CMO along with the member of the ATGDA কে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। স্বেচ্ছায় রক্তদানে প্রথম স্থান দখল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের আহ্বানে স্বেচ্ছা রক্তদানে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে একেবারে প্রথম সাউথ ডিস্ট্রিক্ট। ডক্টর দিলীপ দাস মহোদয়কে অনুরোধ করব ওনার হাতে শংসাপত্র তুলে দেবার জন্য এবং সম্বর্ধনা জ্ঞাপন করবার জন্য। সিএমও সাউথ ডিস্ট্রিক্ট। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে গোমতী ডিস্ট্রিক্ট। সিএমও এবং এডিটিডিএ সদস্যদের মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। গোমতী ডিস্ট্রিক্ট
ব্লাড ডোনেশনে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে। এরপর তৃতীয় স্থানে রয়েছে নর্থ ডিস্ট্রিক্ট। শিক্ষা রক্তদানে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে বিনোদী ডিস্ট্রিক্ট, শংসাপত্র এবং সম্বর্ধনা গ্রহণ করছেন। এবারে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব নর্থ ডিস্ট্রিক্টে সিএমও এবং এটি জিডিএ সদস্যদের মঞ্চে চলে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র চিকিৎসা স্বাস্থ্য নয়, নার্সিং সেবাতেও যারা বিশেষ কৃতিত্ব অর্জন করেছে তাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করতে চাই। আজ এই অনুষ্ঠানে রিটায়ার্ড নার্সিং অফিসার চপলা দেব রায়কে আজ আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। সম্বর্ধনা জ্ঞাপন করবেন ডাক্তার অশোক সিনহা মহোদয়। তিনি 1982 সাল থেকে 2016 সাল পর্যন্ত নিষ্ঠার সঙ্গে তার কর্ম রেখে আছেন এবং তাতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন চপলা দেব রায়। ওনাকে এবারে সম্বর্ধনা জ্ঞাপন করছেন ডাক্তার অশোক সিনহা মহোদয়। এবারে নার্সিং অফিসার উত্তর ত্রিপুরার হয়ে সন্দীপ বিশ্বাস পুরস্কার গ্রহণ করবে। উত্তর ত্রিপুরার একজন নার্সিং অফিসার, তিনি বর্তমানে রাজভবন ক্লিনিকে রয়েছেন। ওনার কর্মজীবনে দারুণ স্বীকৃতি রেখেছেন, তার জন্যই আজ আমরা তাকে সম্বর্ধনা জ্ঞাপন করে নিজেরাও ধন্য হতে চাই। উত্তর ত্রিপুরার হয়ে সম্বর্ধনা নিচ্ছেন সন্দীপ বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্যে বিনীতভাবে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। ডক্টরস ডে উপলক্ষে আজকের যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত আছে ডক্টর অশোক সিনহা, অনারেবল ভাইস চেয়ারম্যান, ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন আয়োগ ত্রিপুরা, ডক্টর দিলীপ দাস, প্রাক্তন বিধায়ক এবং কনসালটেন্ট অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিস্ট। মঞ্চে আসীন আছেন ডক্টর দেবাশিস বাসু, সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, শ্রী সুভাষিস দাস, এডিশনাল সেক্রেটারি হেলথ অ্যান্ড এমডি NHM গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডক্টর সুভাষিস দেববর্মা, ডাইরেক্টর হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা, প্রফেসর ডক্টর HP Sharma, Director Medical Education, Government of Tripura, Dr. Supriya Mollik, in charge, Director of Family Welfare and Preventive Medicine, Dr. Pradeep Kumar Debarma, Joint Director, Health Services, Government of Tripura, Organizing Secretary, এই ডক্টরদের উপলক্ষে আমার সামনে উপস্থিত আছেন রিনাউন্ড ডক্টর, সিনিয়র এবং জুনিয়র এবং ফ্যাকাল্টি মেম্বার্স, এজেন্সি এবং আমাদের টিএম
আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই ডক্টরস ডে উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে ডিটেলস আলোচনা হয়েছে ভারতরত্ন সম্পর্কে এবং আমার এখানে আর বেশি কিছু আলোচনার নাই, তবু আমার কিছু বলতে হবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সিঙ্গির বিলে একটা ঘটনা হয়েছিল। এখানে একজন ডাক্তারবাবু আছেন, উনি আমাকে রাত্রি তখন কিন্তু প্রায় 10:30 বা এরকমই হবে, ফোন করেছেন উনি আমাকে যে এরকম ডাক্তারের উপর আক্রমণ হয়েছে এবং তাকে সাংঘাতিকভাবে মারধর করা হচ্ছে। সাথে সাথে আমি ফোন করলাম এসপিকে, ডিজিকেও ফোন করলাম। কি কারণে মারলো সেটা ইম্পর্টেন্ট না, এই ধরনের যে অসভ্যতামি আমি বলবো বা গুন্ডামি ডাক্তারদের উপর কোনো অবস্থায় সরকার বরদাস্ত করে না। সাথে সাথে বললাম অ্যারেস্ট করতে, এবং অ্যারেস্ট হয়েছে। আমাদের জেলা খবর এসেছে 3 জনের মতো অ্যারেস্ট হয়েছে। পরদিন আমাদের সেক্রেটারি সাহেবও গেছেন, ওনার সাথে আরেকজন গেছেন, দুজনে ওখানে দেখেন। ওনাদের বলেছি ওখানে যান, দেখুন দেখুন ঘটনা তো হয়ে যায়। আমি সব জায়গায় বলি যে এই পৃথিবীতে আসার সময় ডাক্তারদের সার্টিফিকেট লাগে, আর মরবার পরেও ডাক্তারের সার্টিফিকেট ছাড়া শ্মশানেও তোমার স্থান হবে না। কেন ডাক্তারদের উপর তোমাদের আক্রমণ? তো সেই জায়গায় এখনো এটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি বলি মাঝে মাঝে। অ্যাওয়ারনেস মানুষ ভুলে যায় অনেক সময়। ঠিক আছে, তাদের স্বজনকে হারিয়েছে, কোন একটা বিশেষ কারণে উত্তেজিত হয়েছে, আগে তো আরো বেশি হতো আমার যতটুকু মনে হয়। আমরা এর আগে অনেক ইতিহাস আছে, কিন্তু ঘটনা ঘটবার পর কোনো অবস্থায় কাউকে ছাড় দেওয়া হবে সেটা কিন্তু আমি এসিও করতে পারি। এবং বিশেষ করে আমাদের যারা এই প্রফেশনে আছে তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। আজকে ভারতরত্ন ডাক্তার বিধান রায়ের জন্ম এবং মৃত্যুদিন আমরা পালন করছি। পাশাপাশি আমাদের দেখতে হবে যে এই গত 1 বছর পর আবার পালন করছে, এবং এই 1 বছরে আমরা কি কি করলাম নিজেরা ডাক্তার হিসেবে। আমি 1 বছরে কি কি কাজ করলাম এটাও আজকের দিনে কিন্তু আমাদের ভাবা উচিত। সারাদিন কাজ করেন ডাক্তারবাবুরা, সারাদিন কাজ করেন, কোনো এর মধ্যে কোনো সন্দেহ নেই। একটা পরিবেশের প্রয়োজন ডাক্তারবাবুদের কাজ করার জন্য। সেইভাবে এই সরকার যায়, সমস্ত হসপিটালে যাচ্ছি আমরা সবাই, গিয়ে দেখছি কোথায় কোথায় খামতি আছে। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন বাজেটে 10% আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের খরচ, এবার আরো অনেক হয়তো বাড়বে। তো সেইভাবে আমরা স্বাস্থ্য ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না। এবং আমরা সবাই বলি যে ভগবান আমাদের তৈরি করেছেন, কিন্তু ডাক্তারবাবুরা এই যে তৈরি করাকে তাদেরকে সেভ করার জন্য ডাক্তারবাবুরা, ভগবান তৈরি করেন কিন্তু ডাক্তারবাবুরা আমাদের সেভ রাখেন। এটা অনেকে বুঝে না অনেক সময়। এখানে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এই গভর্নমেন্ট স্বাস্থ্য দপ্তর কি কি করেছে, NHM এর তরফ থেকে কি কি করা হয়েছে ডাক্তারবাবুদের জন্য, বা এলাইড যারা অন্যান্য যারা সংগঠনের যারা আছেন এখানে উপস্থিত আছেন তাদের অলরেডি জানেন বিষয়গুলো। কিন্তু এখানে দেখুন আমাদের আগে স্পেশালিস্টের কোনো আমাদের হেলথ সার্ভিস রুলসে সেটা ছিল না, সেটা আমরা করেছি। এর মধ্যে অনেকের মন খারাপ যে যারা প্রথমে আমরা ক্লিনিক্যাল যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরকে আমরা স্পেশালিস্ট হিসাবে আমরা প্রথমে ঘোষণা দিয়েছি। আমি বললাম সেক্রেটারি সাহেবকে যে না, যারা পোস্ট গ্রাজুয়েশন করেছে অন্য সাবজেক্টও, সেটা মাইক্রোবায়োলজিতেও হোক বা অন্য প্যাথোলজিতেও, মানে যেখানে নন ক্লিনিক্যাল সেখানেও তাদেরকেও দিতে হবে। সেভাবে
আমরা করেছি, সরকার ওনার ইয়েতে করেছি আমরা। কিন্তু দেখা গেল যে আমাদের যখন আমরা ঘোষণা দিলাম যে 6 বছরের পরে তবেই আমরা এনওসি দেব, বুঝতে হবে কেন আমরা এই ব্যবস্থাটা করলাম। মাত্র 6 মাস চাকরি করে সবাই এনওসি নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করতে চলে গেল। এতে করে আমাদের 31% আমাদের ডাক্তারবাবুরা এখন বাইরে। তো এই যে একটা রেস্ট্রিকশনের মধ্যে 10% মাত্র আমরা দিতে পারি, আমাদের রিজার্ভ থাকে, 31% হয়েছে। ডক্টরদের শর্টেজ বহু জায়গা থেকে আমাদের আসে যে আমার এখানে এই ডাক্তার লাগবে, এখানে ডাক্তার নেই, পিএইচডি ওপেন হয়েছে, ডাক্তার পাওয়া যাচ্ছে না। তো এর জন্য এই রেস্ট্রিকশনটা আনা হয়েছে, যে এটা আগেই ছিল, সেটাকে রিভাইভ করা হয়েছে। তো এর মধ্যে আমরা চিন্তা ভাবনা করছি যে এটাকে কিছু মডিফাই করা যায় কিনা, চিন্তা ভাবনা আছে। তো মন খারাপের বিষয় না, এবং যাদের বেশি মন খারাপ হয়েছে ওই যাদের বললাম নন ক্লিনিক্যাল যাদেরকে আমরা দিয়েছি তাদের মধ্যে অনেক ধরনের হোয়াটসঅ্যাপে আমি দেখেছি, অনেক ধরনের ওরা কথাবার্তা লিখেছেন। তো ডাক্তার হিসাবে আমার মনে হয় এই কাজটা না করলেই ভালো হয়। আমরা নিশ্চয়ই এটা করবো আমরা, যাতে করে একটা সাম্যতা রেখে আমরা এই কাজ মানে যাদের এনওসি দেওয়া সেটা আমরা করবো। অনেক কিছু হয়, হওয়ার পরে আবার চিন্তা হয় যে কিভাবে করলে ভালো হবে, সে বিষয়ে আমরা নিশ্চয়ই আমরা চিন্তা করি। সরকার সবসময় মানুষের যাতে ভালো হয় সেইভাবে আমরা চিন্তা ভাবনা করি। আজকের ওনার এই জন্মদিন এবং মৃত্যুদিনে যেটা আমাদের ডক্টর দিলীপ দাস, ডক্টর অশোক সিনহা বলেছেন যে আমরাই আমাদের যে ডক্টরস ডে আমরা পালন করি, এটা ঠিকই, সত্যিই এটা। কিন্তু আমরা আমাদের জন্মদিনে তো পালন করি নিজেদের, অন্যরা তো পালন করে না। তো করতে হবে, এটা অনেকদিন ধরে চলে আসছে। সেটা আমার জন্মদিন কে পালন করবে? আমাকে রেখেই জন্মদিন পালন করে। এখন আজকাল অবশ্য বাইরে আমাকে ফটো দিয়েও অনেকে সামনে রেখে জন্মদিন পালন করে। এটা করতে হবে। আর একটা সুবিধা হয়ে গেছে যে নিজে যেহেতু ডক্টর, তো যারা এখানে ডাক্তারবাবুরা আছেন তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ কন্ডিশন আছে। কোন একটা বিষয় হলে আপনারা অনেকটা ফিল করেন। আমি বিভিন্ন সময় আপনাদের সাথে বিভিন্ন আপনাদের কনফারেন্সে আমি এসেছি যে আমাদের একজন গার্জিয়ান আছে যিনি আমাদের কথা বুঝবেন, গেলেই সুবিধা হবে। সেটা কিন্তু অনেক ইজ অফ বিজনেস যেটা বলি, ইজ অফ গোয়িং হয়ে গেছে। যখন তখন আপনারা চলে আসেন, আমার দরজাও খোলা থাকে, কোনো অসুবিধা হয় না। তো সেটা আমরা করছি। ডক্টর হওয়ার সুবাদে একটা সুবিধা হয়ে গেছে, আমি যখন ভোটের জন্য যখন আমি ডোর টু ডোর করলাম, সেখানে গিয়ে অনেকে বলছেন যে আরে আপনি তো আমার ঠাকুমার চিকিৎসা করেছেন, আমার চিকিৎসা করেছেন, আমার মেয়ের চিকিৎসা করেছেন। ওই যে একটা অ্যাডভান্টেজ পেয়ে গেলাম। কিন্তু এই যে সেবা মনোভাব, ডাক্তারদের একটা সেবা মনোভাব, এটা ভিতর থেকে একটা আলাদা, যেটা দিলীপবাবু বলার চেষ্টা করেছেন, সেটা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ কন্ডিশন আমরা পেয়েছি। এতে করে পেয়েছিস দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। যখন আমরা ঘরে ঘরে গেছি, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে উনি ডাক্তারবাবু এসছেন, ওনার জন্য একটা আলাদা বাড়তি একটা ওই যে আমাদের থাকে না 100-র মধ্যে যারা কোভিডের সময় যারা কাজ করেছে তাদের জন্য 10 মার্ক। তো 10 মার্ক আমিও যখন যাদের বাড়িতে আমি গেছি সেখানে আমি 10 মার্ক পেয়ে গেছি। এতে করে পাস করে গেলাম আর কি। আমাদের ডক্টরদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। এখানে ত্রিপুরাতে 35 বছরের রাজত্ব আমরা দেখেছি। কিন্তু বলতে আমি দ্বিধা করবো না, আমি এই কারণে ডক্টরকে যে সম্মান, এখানে কে ডক্টর, কে ইঞ্জিনিয়ার, কে আইএস অফিসার, দিস ইজ নট ইম্পর্টেন্ট। ছিল আমার লোক কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। ভালো মানুষের সংজ্ঞা কিন্তু একটা ওদের কাছে অন্যরকম ছিল। তুমি ভালো মানুষ হতে হবে বলতো, ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে না, কিন্তু ভালো মানুষ হতে হবে। তো আমার এক বন্ধু জিজ্ঞেস করছিলেন
ভালো মানুষের সংজ্ঞাটা কি? বলে ওনাদের লোক হলেই ভালো মানুষ। এর থেকে আমরা বেরিয়ে এসেছি এখন। আমরা সেটা বলছি না যে আমাদের লোক হতে হবে, ডাক্তারবাবুরা ডাক্তারের কাজ করবে, ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারের কাজ করবে, আমার দলের হতে হবে বা আমার কথা মতো শুনতে হবে, সেটা খুব বাঞ্ছনীয় নয়। কাজের লোক হলে সবসময় সব জায়গার মধ্যে সমাদৃত হয়, সবাই সম্মান করে। আজকে যার জন্মদিন এবং মৃত্যুদিন আমরা পালন করছি, একমাত্র ওনার যে ধর্ম ছিল অর্থাৎ কর্মেই কিন্তু ওনার পরিচয় আমরা পেয়েছি। একাধারে উনি রাজনীতিবিদ ছিলেন, এক দেশের জন্য উনি গান্ধীজির আহ্বানে উনি সত্যাগ্রহতে উনি যোগদান করেছিলেন, ফিলোসফিস্ট ছিলেন, সুচিন্তক ছিলেন, যেটা বলা হয়েছে যে কলকাতার আধুনিক যে ওয়েস্ট বেঙ্গলের রূপকার ওনাকে নাম দেয়, ওনার কর্মের কারণে এটা পরিচয়। এবং ডাক্তারদের মধ্যে একটা ভিতরে, হৃদয়ের ভিতরে যে একটা বিশেষ স্থান আছে, সেটাকে একটা প্ল্যাটফর্ম পেলে কিন্তু সেটা প্রকাশ পায়। এবং সেটা আমরা এই ধরনের গুণীজনদের সম্পর্কে যখন আমরা জানতে পারি তখন বোঝা যায়। মাঝে মাঝে আমরা এদিক সেদিক হওয়ার চেষ্টা করি যে ডাক্তারবাবুদের নিজেদেরও তার চলন বলন, আমরা জানি ইরিটেট হয়, কাজের চাপে অনেক সময় ইরিটেট আমরা হয়ে যাই। ওপিডিতে যখন আসে এত পেশেন্টের লোড থাকে, আমরা চেষ্টা করছি পেশেন্ট লোড কি করে কমানো যায়। বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে যাতে স্টেট হসপিটালের যেসব ফেসিলিটিস গুলো আছে সেগুলো যদি ডিস্ট্রিক্ট লেভেলে করা যায় তাহলে ন্যাচারালি এখানে অনেকটা কম হবে। ডিস্ট্রিক্টে হলে সমস্ত জায়গা থেকে, সমস্ত ডিস্ট্রিক্টের সাব ডিভিশন লেভেল থেকে সেখানে সেই পরিষেবা দেওয়া যাবে। আমরা চেষ্টা করছি এবং আধুনিক চিকিৎসার যা যা দরকার, আমি বহু জায়গায় পিএইচসি ওপেন করতে গেছি, সেখানে আমি দেখেছি আমরা কোনোদিন ভাবিনি এত সুন্দর পরিষেবা ওখানে, ইনফ্রাস্ট্রাকচার এত সুন্দর। আমরা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার চাইছেন যে হেলথ নিয়ে আমাদের কোনো রকম কম্প্রোমাইজ আমাদের হবে না। আদারওয়াইজ 5 লাখ টাকা করে যেটা উনি আয়ুষ্মান ভারত যেটা দিচ্ছেন, আমরা কোনোদিন ভাবতে পারিনি সেটা। এত বড় একটা প্রজেক্ট সারা পৃথিবীর মধ্যে নেই। আমরাও চেষ্টা করছি একটা আগামী দিনে আরো কিছু করার। হেলথ আমাদের প্রায়োরিটি এবং সেইভাবে আমরা কাজ করব। কিন্তু তার জন্য আমরাও আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, এই সরকারের সাথে আপনারা সরকারের যে চিন্তা ভাবনা সাজেশন দিন, সেই সাজেশনগুলো আমরা নিশ্চয়ই নেব। যেটা আমি বললাম যে এনওসি নিয়ে অনেক হইচই হচ্ছে, আমি নিশ্চয়ই দেখবো এনওসির বিষয়টা। অনেক সময় অনেক জিনিস করতে হয়, কিন্তু করার পরে সেটাকে আবার দেখতে হবে এটা ঠিক কিনা। ইমপ্লিমেন্টেশন হওয়ার আগে যদি কোনো দেখা যায় যে, কারণ সবার সবসময় একই ব্রেইন থেকে সব জিনিস বেরোয় না, যাদের জন্য তাদের যদি দেখা যেতে অসুবিধা হচ্ছে তাহলে নিশ্চয়ই আমরা এগুলো দেখবো। তো সবাই মিলে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি, সেটা নিশ্চয়ই আমাদের করা সম্ভব হবে যদি সবাই মিলে আমরা কাজ করি। এবং সত্যনিষ্ঠ যে বিষয়, আমি যে কাজটা আমাকে দিয়েছে সেই কাজটা যেন আমি ঠিকভাবে করি। আমার কেন চিন্তা করতে হবে যে আমার ডাক্তারবাবু ওপিডির মধ্যে ঠিক টাইমে আসছে কিনা, আমার ডাক্তারবাবু ওপিডি টাইম শেষ করে উনি ঠিক সময় বেরোচ্ছে কিনা, কেন আমার চিন্তা করতে হবে? মানে এক এক সময় আমরা যখন ওটিতে আমরা কাজ করতাম, মানে চিন্তা করুন একবার, ভাবুন তো যে ওটির ভিতরে যখন আমরা যাই, যখন পেশেন্টকে ইনটিউবেশন করার পর, অ্যানেস্থেসিয়া দেওয়ার পর যখন আমরা ছুরি কাতুরি নিয়ে আমরা নামি, এটা মন্দির থেকে কোনো অংশে কম নয়, মন্দির থেকে কোনো অংশে কম নয়। সমস্ত দায়িত্ব আপনার আমাদের যে পেশেন্টকে ভালো করা। মানুষ তাকিয়ে থাকে যে ডাক্তারবাবু, মানুষ সব বুঝে, কিন্তু এই ডাক্তারবাবু সমাজের ডাক্তারি করছে, কিন্তু তার বাইরেও সমাজের প্রতি তার কর্তব্য আছে কিনা, কিছু করছে কিনা, তার মধ্যে তার সেই ফিলিংস আছে কিনা। একবার মনে আছে টিএমসির মধ্যে একবার একটা ঘটনা হচ্ছিল, তো একজন বলছিলেন, এক ডাক্তারবাবু বলছিলেন, সামটাইম ডক্টর শুড বি অ্যান অ্যাক্টর। মাঝে মাঝে ওপিডির মধ্যে বা ইমার্জেন্সিতে বসে আছেন,
তো পেশেন্ট যখন আসে একজন বলছিলেন, কিন্তু আমরা একটু অবজেকশন দিয়েছি, না এটা হয় না। ডক্টর শুড নট বি অ্যাক্টর। তার কাজই হচ্ছে রুগীকে বাঁচানো। আমি মানে অ্যাক্টিং করে আমি দেখালাম যে আমি সাংঘাতিক এই পেশেন্টের প্রতি আমি সাংঘাতিক দরদ দিয়ে কাজ করছি, কিন্তু কাজের বেলায় অষ্টরম্বা, সেটা হয় না। কাজ করতে হবে, সেটা মানুষ বুঝে, অ্যাক্টিং করার প্রয়োজন হয়। আর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সাব ডিভিশনাল লেভেলে এইসব প্রেশারের কারণে সবসময় একটা রেফারেলের একটা চিন্তা হয়ে যায় যে আমি যদি কোনো রকমে রেফার করে দিই আমি তো বেঁচে গেলাম, সাব ডিভিশনাল থেকে ডিস্ট্রিক্ট থেকে এখানে, তাহলে কি হলো, তার যে এক্সপার্টাইজ সেটা কিন্তু আর ভালো হলো না, তার প্র্যাকটিস সে করতে পারলো না ভয়ে। এই যে ঘটনাটা ঘটলো, আমি একটা কথা বলছি, এরকম অনেক সময় এই ঘটনাগুলো হয়। একই জিনিস ত্রিপুরার মধ্যে অনেকে সামান্য কিছু একটা হলেই মানুষ বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা, অথচ এই অপারেশন এখানে হতেই পারে। আমার মনে আছে আমার একটা কি ন্যাশনাল কি একটা খেলা হচ্ছিল, ফাইনাল খেলা হচ্ছিল, আমার টেন্ডেগুলি রাপচার হয়েছিল। সবাই বলছে যেতে হবে তাড়াতাড়ি, কলকাতায় একদম অ্যাম্বুলেন্স রেডি আছে, কোনো না। আমি এখানেই করিয়েছি, আমি ভালোই আছি। ডক্টর রতিন দত্ত সাহেবের এই টেন্ডেগুলি রাপচার হয়েছিল কলকাতায়, ডক্টর ঘোষের মাধ্যমে আমার মনে আছে ওনার অপারেশন হয়েছিল। উইথ ডিউ রেসপেক্ট টু হিম, ওখানে দেখা গেল ওনার ইনফেকশন হয়ে পা মোটা হয়ে গেছে, আমার তো কিছু হয়নি, আমি তো ভালোই হচ্ছিলাম। তো ডাক্তারদের উপর বিশ্বাস অর্জন করার দায়িত্ব কিন্তু আমাদের, কারণ অনেক সময় আমরা অনেক সময় পালিয়ে চলে আসি। আমার মনে আছে এখানে একজন সার্জন সম্পর্কে এরকমও বলা আছে, এখানে আমি নাম বলবো না, যে উনি দেখে সার্জারি করে, দূর থেকে দেখে সার্জারি করে, অথচ ভালো সার্জন, কিন্তু অথচ প্রমোশনও পেয়ে যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এখন প্রফেসর হয়েছে কিনা আমি জানি না, কিন্তু দেখে সার্জন। তো এটাই একটা দিক, আমি কামও করলাম না আর সমস্যাও হলো না। আর কাজ করলেই সমস্যা হবে। যদি আমি কাজ করি, অপারেশন করি, তবেই তো তার বিভিন্ন কমপ্লিকেশন হবে। তো এই ধরনেরও আছে অনেক জায়গায়। আর নিজের ব্যবসাটার দিকে খুব ভালো নজর থাকবে। এই জায়গাটার থেকে যদি একবার চিন্তা যদি আমরা করি যে না, আমরা একটু চিন্তা করি, যদি এখানে বলা হচ্ছে আগে মাত্র 200 টাকা দিয়ে পড়াশোনা করেছেন ডক্টর দিলীপ দাস মহোদয় এখনকার তুলনায়, তাহলে ওর যে এডুকেশন লোন বা ইত্যাদি নিয়ে যদি 1 কোটি টাকা খরচা হয়, কিন্তু যাওয়ার আগে চিন্তা করতে হবে যে আমি 1 কোটি টাকা আমি নিচ্ছি, কিন্তু এর অর্থই না যে 1 কোটির পরিবর্তে আমার 2 কোটি নিতে হবে। এটা একটা নোবেল প্রফেশন। যাওয়ার আগে চিন্তা করতে হবে যে আমি এই প্রফেশনে যাব কিনা। রোজগারের জন্য গেলে অনেক দোকান আছে, সেই দোকানে বসলে আরো ভালো রোজগার করা যায়, কন্ট্রাক্টারি করলেও ভালো রোজগার করা যায়। রোজগারই যদি ইম্পর্টেন্ট হয়, ইনভেস্টমেন্ট করলে ভালো ইন্ডাস্ট্রিও করতে পারে, কিন্তু ডাক্তারি করতে গেলে ওই মাথার থেকে এটা সরিয়ে আনতে হবে। অনেক ডাক্তারবাবু আছে, পেশেন্ট অনেক রুগী গেছে, পয়সাও নেয় না, গরিব মানুষ, তাদের পয়সা নেয় না, আছে এরকম অনেকেরই আছে। কিন্তু এর জন্য আমি দিতেই হবে এই যে বিষয়টা, যেমন না আমার পয়সা দিয়েই যেতে হবে, এই যে মানসিকতা, তার থেকে যদি আমরা না বেরোই, তাহলে কোনো অবস্থায় সমাজও কিন্তু অ্যাকসেপ্ট করবে না। একটা ঘটনা যখন ঘটে, ডাক্তারবাবুকে অ্যাসাল্ট করলো, যখন এই বিষয়ে কেন, তখন দেখা যায় ওই ডাক্তারবাবু সম্পর্কে নানা রকম খবর এখানে আসে। কেন সেটা হবে? আমি যদি কাজই করে থাকি, সবসময় যদি এইভাবে কাজ করি, ডাক্তারবাবু নিজেও এখানে আছেন, পাশাপাশি আবার অন্য জিনিস আমি একটা প্যারালাল, আমার মনে আছে একটা রোল সার্ভিসে একটা রোল হসপিটাল আমি ছিলাম, একজন আমাদের যে খুব সম্ভব এসডিএমও ছিল বা এমআইসি ছিল, তাকে দেখলাম প্যারালাল একটা হসপিটাল চলতো, এক তো হসপিটালেও কাজ হচ্ছে আরেকজন, আর প্যারালাল ওর কোয়ার্টারে কাজ হচ্ছে, আর সময় নেই। গেলাম, কেমন আছেন, ভালো আছেন, কারণ প্রতিটা লেখায় দেখেন যার হাত থেকে আছে ড্রয়ারে ঢুকাচ্ছে। মানে কি বলবো, আর এই চিত্র আমরা দেখেছি। তো এর থেকে আমাদের সমাজের প্রতি দায়িত্ব আমাদের অনেক বেশি। আরেকটা বিষয় আমি না বললে নাই হয়, আমরা এমবিবিএস পাস করেছি, বিডিএস পাস করেছি, যেই পাস করেছি, আমি জানি না, আই মে বি রং,
এই যে ডক্টরেট নিয়ে এইসব কথাবার্তা হয়েছে একটু আগে, আমাদের কোনো জায়গার মধ্যে ডক্টর শব্দ কিন্তু আমার সার্টিফিকেটে লেখা থাকে না। আমি জানি না হাউ উই রাইট, আমাকে দেখাক, আমার এটার প্রয়োজন আছে। আমি এখন যেটা ক্লারিফিকেশন আমার দিচ্ছি, এমবিবিএস করার পর বা বিবিএস করার পর যখন সার্টিফিকেট আমরা দেখি বা অন্য যেসব ব্রাঞ্চে আছে, কোথাও কিন্তু ডক্টরের মুখ লেখা না সার্টিফিকেটে। তা আপনি কোথাও থেকে ডক্টরটা লিখছেন? এই প্রশ্নটা রইল আজকে এই ডক্টর ডেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আজকের এই দিনে শুভেচ্ছা জানিয়ে আমি আবার বক্তব্য করছি। নমস্কার, জয় হিন্দ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে আমাদের মার্গদর্শন করবার জন্য। এবারে মুক্তি সকলে টাকা জোড়া রাখো তাবু বাদশা খেসে দি লাই থাঙ্গে মুক্তি সকলে টাকা
মুক্তি সকলের চাকাতে बेले-बेले हामबाय रायजोखौ लाहैनो खुलुमबाय एजीएमसी कॉलेज रोंसोरोङै तंनाय रोंसोरनाय रक नेशनल मेडिकल काउंसिल ते नेक्स्ट एग्जाम अंगना नायमानो केबंगै कायसा प्रोटेस्ट खायलायगा बरक सावै खिनारिका एनएमसी नि एग्जाम अंगना नायमानो केबंगै प्रोटेस्ट खायलायके हनै तामनि हिनके एनएमसी 2019 बिसिवा सेंसा जागो ते जों फाइनल इयर रक एडमिशन नाहारका 2019 बिसिनि 1 आगस्ट आरो सुजाक तंगो जे फुरु एनएमसी कायसा चलिवै तंगो आफुरुनि सिमिनो जे बेच चलिवै तंनाय बरक एग्जाम दिना नांगे हनै बेसिकली जे थियोरी एग्जाम दिना बागै जे प्रैक्टिकल खालायजागो आ एग्जाम दिना बागै सिमि सुंनो फोरोंजागो फियाबा एनएमसी रक आतमसा रोंसोनाय रकनो ऑनलाइन एग्जाम मारिनाय कंप्यूटर बेस्ड एग्जाम मारिनाय हनै सावो आबनि बिसिङो आ एग्जाम सेंटर आगरतला बगरै ते बुसकां 28 जुलाइयाव ब कायसा मक टेस्ट एग्जाम ओंनाय आबो शिलचर आबनि लगे लगे एनएमसी रकनि बखाक्तैतेबो साख्लाय जाखा नेक्स्ट एग्जाम बो कंप्यूटर बेस्ड एग्जाम ओंनाय आबो बो इंटर्नशिप नि सिगां ते फाइनल एग्जाम रिवै पायै इंटर्नशिप रिवै मानै हनै सावो आबनि बिसिङो जतो रोंसोरनाय रक फाइनल इयर मांसे ते काइनि सब्जेक्ट पास खालायजाक हायपनसे तेवासा एग्जाम मारिनाय हनै सामानाय केबंगै आसाल प्रोटेस्ट खालायलायका एजीएमसी कॉलेज नि रोंसोरनाय रक আমরা প্রস্তুত হয়েছি কিন্তু এনএমসি হঠাৎ করে আমাদের বললো যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে কম্পিউটার বেসড এক্সাম যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট হচ্ছে এনএমসি যেটা আমাদের এমসিএল কন্ট্যাক্ট করছে সেটার মক টেস্ট দিতে হলে নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর তার সাথে সাথে এনএমসি যা আরও প্রপোজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে তাও ইন্টার্নশিপের আগে যেটা আগে আমরা ফাইনাল এমবিবিএস দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম আর রিগার্ডিং আরও গাইডলাইন্স যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে টিএনটি অ্যান্ড অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হচ্ছে আর আমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হলো আমরা এখন মিড সেশন যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেল অ্যাডমিশন নিয়েছি আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম যেটা আমাদের নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হবো আর তার সঙ্গে বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন সার্জারি বা যে কোনো অপশন গাইনি যে কোনো বিষয়ে তার জন্য আমাদের প্রস্তুত করা জন্য শুধু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম সেটার মধ্যে কিভাবে একটা সেখানে নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন আসছে একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে 50% কোশ্চেন আনসার করে বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ভুলও করে হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা এমবিবিএস এ 2019 সনে অ্যাডমিশন নিয়েছে তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয় কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে যে ওই এক্সামটা ফেস করার জন্য অ্যান্ড মানসিক সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে এখানে ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে ধন্যবাদ করার জন্য চেষ্টা চলছে আমাদের আর এখন অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের সিএমের সাথে কথা বলতে লাগবে তো আমরা চেষ্টা করছি সিএমের সাথে কীভাবে কথা বলা যায়
তাছাড়া আমি আর কয়েকটা কথা বলতে চাই যে আমাদের এত বছর ফার্স্ট আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার। আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার উঠেছি, হঠাৎ করে মিক্স সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে আমাদের, এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিক্স সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে, তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 ইয়ার, মোর দ্যান 2 ইয়ার্স ইট উইল রিকোয়ার। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিডেরা 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি। কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকম ভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘরে চাপিয়ে দিচ্ছে এমন ভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এইগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকম ভাবে হঠাৎ করে চাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব? এটা আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেব। একবার নিট ক্র্যাক করে আমরা এসছি, এই কলেজে অ্যাডমিশন নিয়েছি, সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি, আবার কেন এন্ট্রান্স? এইটার জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে। তোমাদের এই যে সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই আমরা পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। Srangshala Kumar gato thangai tongpuru mono bazar amsayo Madhya Pradesh ni bicycle bai ha kotor berai nai tongpuru bono nugoi malkhong bathagai kok shaka salga Tripura achukthani MP Rebuti Tripura Madhya Pradesh ni bicycle chalagoi hasti gurioi nai tongo tei Swachh Bharat Swachh message rigoi India ni number 1 cyclist Mehuk Bharyatri bai kok shaka tei bo bicycle bai hasti gurioi nai tongmano kaham kurung theno nai mana ungtun honi shaka MP Rebuti Tripura पाइनएप्पल अभी बहुत फेमस हो गया है, पूरा वर्ल्ड में आपको पता है सर। ये आपके लिए है। अभी यहाँ से पाइनएप्पल बाहरीन भी जाते हैं, इंग्लैंड में हर जगह जाते हैं। तो जब राष्ट्रपति जी रामनाथ कोविंद जी थे उस समय इन्होंने घोषणा किए थे कि यहाँ का सेफ के उसके बाद हमने मैं भी ये मोदी जी के लक्ष्य योग के प्रचार प्रसार के लिए निकला हूँ। इसमें आपने हेल्थ लिखा, नेचर, कल्चर एंड हिस्ट्री के बारे में आप इसमें वही लिखा है कि योग इसलिए लिखा क्योंकि कई लोग केवल उसको स्वास्थ्य संबंधी चीज़ों तक ही सीमित रखते लगती। योग का दायरा बहुत बड़ा है, तो योग जब आप अपन करते हैं स्वास्थ्य अच्छा होता है तो हम प्रकृति से जुड़ते हैं, प्रकृति हमको संस्कृति से जोड़ता है, संस्कृति हमें अपने भारत के गौरवशाली इतिहास से जोड़ता है, जिसका अंत है हेल्थ, नेचर, कल्चर, हिस्ट्री।
और इस कारण से जब समय मिलता है जैसे अभी यहाँ के एमएलए दीदी थे वो आगे हमारा स्वागत किया और सपना दीदी जी थे। तो उसके पहले वो वहाँ के अपना तेलिया मुरा की जो देवी थी वो उन्होंने स्वागत किया था। वो मोदी जी का जो एक कार्यक्रम था एक दिन वहीं रुके थे वो कार्यक्रम में, तो बहुत अच्छा लगा यहाँ पे। मुख्यमंत्री जी से मिलना था लेकिन वे 2 दिन बाद का बोल रहे थे, लेकिन नहीं मिल रहा, फिर हम आगे बढ़ गए। क्या नाम है आपका? भारत यात्री है और मैं 21 जून 2021 से पूरे भारत की यात्रा कर रहा हूँ और 2 साल से ऊपर हो चुके 40,000 किलोमीटर की यात्रा हो चुकी है और स्वास्थ्य के लिए निकला हूँ पूरे देश के लिए। नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत की कामना लेकर स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में जाता हूँ, अपने यूथ को मोटिवेट करता हूँ। अभी योग दिवस के दिन अपना त्रिपुरा यूनिवर्सिटी में मैं गेस्ट था, वहाँ पे सबको योगा करवाया, वहाँ पे मेरा सम्मान हुआ। तो यहाँ पे पूरा करने के बाद, सब जगह जाने के बाद स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में अब मैं मिजोरम की ओर बढ़ रहा हूँ। मिजोरम, मेघालय करने के बाद फिर मैं आगे जाऊँगा और उत्तर भारत, उसका दक्षिण भारत। तो पूरे भारत में साइकिल क्रांति लाने के लिए निकला हूँ, अपने यूथ को स्वास्थ्य, प्रकृति, संस्कृति और भारत का जो गौरवशाली इतिहास है उससे जोड़ने के लिए। तो ऐसे लगातार मैं चलता हूँ। मैं पेशे से टीचर हूँ मध्य प्रदेश में और चूंकि स्कूल, कॉलेज उस समय बंद थे, इस कारण से फिर वहाँ से निकला हूँ। लगातार मैं बढ़ रहा हूँ। क्या मैसेज देना चाहते हैं? वही स्वास्थ्य के लिए आज के समय में सबसे जरूरी हमारा स्वास्थ्य है। स्वास्थ्य पर फोकस करिए, फिर प्रकृति से जुड़ेंगे आप, संस्कृति से जुड़ेंगे और भारत के गौरवशाली इतिहास से जुड़ेंगे तो स्वाभाविक तौर पर आप देश से जुड़ जाएंगे। फिर आप जो भी करेंगे देश के लिए करेंगे, देश के लोगों के लिए करेंगे। तो स्वाभाविक सी बात है कि यार आप जो आपको भविष्य बनाना है बनाइए, लेकिन जो आपके फैसले हैं, जो आप में सुधार आना चाहिए वो देश के हिसाब से आना चाहिए। कि हम सबको मिलकर एक नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत बनाने में प्रयास करना चाहिए। तो उसी कड़ी में हम लगातार लगे हुए हैं और लगातार लगे रहेंगे और पूरे भारत में साइकिल क्रांति लाकर रहेंगे। त्रिपुरा में जो आए हैं ना, त्रिपुरा का बहुत ज़्यादा स्पोर्ट आपने देखा है, कैसा लगा? बहुत अच्छा है सर, क्योंकि नॉर्थ ईस्ट में अगर प्लेस की बात करें तो सबसे ज़्यादा मेरे ख्याल से त्रिपुरा में ही है, क्योंकि किले, महल, जैसे नीर महल है, अजंता पैलेस है, ऐसा नॉर्थ ईस्ट में आई थिंक कहीं नहीं है। क्योंकि मैं बाकी का जो स्टेट हो के आया, जैसे असम है, अरुणाचल प्रदेश है, नागालैंड है और माऊ, अपना मणिपुर का कुछ एक भाग माऊ बजार तक के हो के आया। तो यहाँ पे त्रिपुरा में मुझे सबसे ज़्यादा समय लगा और बहुत ज़्यादा घूमने लायक जगह थे। पुराने जो महाराजाओं के जो बने हुए हैं महल वगैरह वो। अब मेघालय और मिजोरम बाकी है, लेकिन आई थिंक त्रिपुरा की बात करें तो मेरे ख्याल से इसकी अपनी एक अलग पहचान है। देश के अलग अलग भाग की अपनी अपनी जो राज्यों की पहचान है, त्रिपुरा की एक अलग पहचान है। भले ये भारत का अगर कहें तो सबसे छोटा सा राज्य है, लेकिन अगर पहचान की बात करें तो बिल्कुल यूनिक है। बिल्कुल अच्छा लगा मुझे यहाँ पर आकर। यहाँ के त्रिपुरा में कितने दिन हुआ आपका? मैं सर 22 तारीख को एंटर हुआ था, 22 जून को, और आज 1 जुलाई है शायद। तो लगातार उतने दिन मुझे हो गए, लगभग 18 और 21, लगभग 19-20 दिन हो गए यहाँ पे। त्रिपुरा में आके पूरे घूम के कि मैं पूरा सबसे ज़्यादा घूमने के लिए स्टेट में कौन से स्टेट बहुत दिन लगा आपको घूम के देखने के लिए? सर बाकी जो सेंटर स्टेट के जो इंडिया है उसमें सब बड़े बड़े स्टेट है, वहाँ समझ महाराष्ट्र है, मध्य प्रदेश है। नॉर्थ ईस्ट में सर असम में ज़्यादा लगा, असम बड़ा है ना, सबसे बड़ा। उसके बाद फिर अरुणाचल प्रदेश में इसलिए समय लगा क्योंकि वो पहाड़ी है, उसमें चढ़ने में बहुत, क्योंकि साइकिल से मैं चढ़ाई करता हूँ सर सामान के साथ में। बाकी अगर घूमने की बात की तो मुझे सबसे ज़्यादा समय यहाँ लगा, 20-22 दिन यहाँ पे लगे। तो सर कृपया कर दोबारा आपका नाम बता सकते? मेहुल भारत यात्री। वैसे मेहुल लखानी है, लेकिन जब से भारत की यात्रा पे निकला हूँ पूरा देश मुझे मेहुल भारत यात्री के नाम से जानता है। और न्यूज़ में, पेपर में और सभी जगह पे अपने केंद्रीय मिनिस्टर हो गए, जैसे नितिन गडकरी है, गजेंद्र सिंह शेखावत, अमित शाह जी है, सबसे मिले थे हम। ऐसी मुख्यमंत्री है अरुणाचल प्रदेश के, नागालैंड के गवर्नर है। अभी किसके साथ मिला था? सर का नाम मुझे पता नहीं। कुमारगातनी फेररत किरिमा सिसके पातिमुं पातिमा बाय खरक सिनी बररक थिग्याते खरक सिसिनी बररक साग दुखो मानाय रक दाक्ति दाक्ति सा खामै फाइना बागै सुरिका खजा मन्त्री अकरा बिप्लव कुमार देव चासाल थुइ थांजक नखुनि बररक बाय थांगै मालायखा खजा मन्त्री अकरा एबा एमपी बिप्लव कुमार देव तेई मन्त्री सुदांशु दासनो खबै कुबुनि असमारक সবাই মিলে পরিবারগুলোর পাশে দাঁড়ানো, ছোটো ছোটো বাচ্চা আছে তাদের পড়াশোনা, আর বেশিরভাগ পরিবারই যে আমি দেখেছি বিলো পভার্টি, পরিশ্রম করে দিন কাটানো হয়, তাদের পাশে দাঁড়ানো এবং বাচ্চাগুলো যেগুলো রয়েছে সেগুলো ত্রিপুরা সরকার থেকে 4,000 টাকা করে মান্থলি সোশ্যাল পেনশনের ব্যবস্থা রয়েছে, সেগুলো ভগবান দাস মহোদয় দেখবেন। আমি আশা করি এই দুদিনে আমরা তো কাউকে আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যেভাবে সমস্ত সামাজিক সংগঠনগুলো এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ঝাঁপিয়ে পড়েছে, তার জন্য আমি গর্ববোধ করি।
যে এইভাবেই এই সময় প্রত্যেকটা পরিবারের সঙ্গে থাকা দরকার এবং আগামী দিনেও আমরা সবাই থাকবো এই পরিবারগুলোর সঙ্গে। এই পরিবারগুলো যাতে সুন্দরভাবে নিজের জীবনযাপন করতে পারে সেই দিকে মা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে আমি প্রার্থনা করব। আর্থিকভাবে যতটা আর্থিক এবং সামাজিকভাবে আমরা যতটা সাহায্য করতে পারি সম্মুখীন হয়েছে। স্বাভাবিকভাবে এই মর্মান্তিক যে ঘটনা তাতে 7 জন নিহত হয়েছেন আর 17 জন আহত হয়েছে। তার মধ্যে ম্যাক্সিমাম জিবি হসপিটালে চিকিৎসাধীন। আমি আশা করি যারা আহত কম সময়ের মধ্যে সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ঈশ্বরের কৃপায় পৌঁছবেন। এখানে স্থানীয় বিধায়ক ভগবান দাস মহোদয় আর আমাদের পার্শ্ববর্তী বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস আর আমাদের অন্যান্য সমস্ত কার্যকর্তারা প্রথম দিন থেকেই সমস্ত পরিবারের সঙ্গে সেবা শুশ্রূষা রয়েছে। আমি তাদেরকেও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে সঙ্গে সঙ্গে যেভাবে সমস্ত কুমারঘাটবাসী একত্রিত হয়ে সুখ দুঃখে একাত্তা হয়ে গেছে সেটা কুমারঘাটের একটা বড় সুন্দর উদাহরণ। কুমারঘাটের মানুষকে আমি ভালো করে চিনি। পরিশ্রমী, মেহনতি ও যারাই আজকে এই ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা ব্যক্ত করছি, তাদের সদ্গতি কামনা করি। Boskan 7 July Shimi, Shalbruni Bagay budget session center Zaka, Rashalo BSc meeting or Shaklaika Bebagay, Kaini Bill Shopai Hune Shaka, Bidan Shabani, Speaker Bishop Bondu Shen, Bokok Tomatumari Bushkang Shavik Narika, Puilawo or budget session Shaltamni Bagay Klaizani Hune Shamani, Avani Yagulo, video by Kok Shawi, Shalbani Bagay, Klaizani Hune Shamani, Fiaba, Shalbruni Bagino or budget session Klaizani Hune Kok Sablaka. বর্তমান শাখা খরাইনাই ডিসিনিতু বুজা কক্তমা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী সবাই আমরা এখানে আজকে এনএমসি যেটা প্রপোজ করেছে নেক্সট এক্সাম, নেক্সট স্টেপ 1 এন্ড স্টেপ 2 এক্সাম, আমরা তারই প্রতিবাদমূলক এই আজকের এই ছোটখাটো একটা আন্দোলনের মতো আমরা গড়ে তুলেছি। তো আমাদের এই আন্দোলন মূলত নেক্সটের সিদ্ধান্ত, এনএমসি সিদ্ধান্তের উপর। এনএমসি যেটা আমাদের স্থাপিত হয় 2019 সালে, আর আমরা যারা ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী আছে এখন আমরা অ্যাডমিশন নেই 2019-এর 1 আগস্ট, আর এনএমসি স্থাপিত হয় 8 আগস্ট। এনএমসি যে ক্লজ আছে সেখানে ক্লজ নাম্বার 49-এ বলা হয়েছে যে আমাদের যারা যখন থেকে এনএমসি একটা চালু হবে তখন থেকে ওই ব্যাচ যেটা রানিং ব্যাচ আছে ওটা হবে, ওদের এক্সাম দিতে হবে না। আমরা বেসিক্যালি মূলত যেটা আমাদের থিওরি বেসড এক্সাম এন্ড প্র্যাকটিক্যাল যেটা ব্যাকসাইড ক্লিনিকে যারা মেডিকেল পড়ুয়াদের শেখানো হয় আমরা ওটার জন্য আমরা প্রস্তুত হয়েছি। কিন্তু এনএমসি হঠাৎ করে আমাদের বললো যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে, কম্পিউটার বেসড এক্সাম, যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই। এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট হচ্ছে এনএমসি, যেটা আমাদের এইমস দিল্লি কন্ট্যাক্ট করছে, সেটার মক টেস্ট দিতে হলে নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর। তার সাথে সাথে এনএমসি যা আরও প্রপোজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম, যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে, তাও ইন্টার্নশিপের আগে, যেটা আগে আমরা ফাইনাল এমবিবিএস দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম। আর রিগার্ডিং আরও গাইডলাইন্স, যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে টিএনটি অ্যান্ড অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হবে। আর আমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হলো আমরা এখন মিড সেশন, যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে। আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত। আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি, নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেল অ্যাডমিশন নিয়েছি, আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত। কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন। আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না। আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম, যেটা আমাদের নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হবো। অ্যান্ড তার সঙ্গেই বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন। আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন, সার্জারি বা যে কোনো অপশন জ্ঞানী যে কোনো বিষয়ে, তার জন্য আমাদের প্রস্তুত করা উচিত। কিন্তু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম,
সেটার মধ্যে কিভাবে একটা সেখানে নেগেটিভ মার্কিং এর কোশ্চেন আসছে। একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে 50% কোশ্চেন আনসার করে, বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ভুলও করে, হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই। আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা MBBS এ 2019 সনে অ্যাডমিশন নিয়েছে, তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয়, কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে যে ওই এক্সামটা ফেস করার জন্য। অ্যান্ড মানসিক সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে। আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং, আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে। এখানে ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। ধন্যবাদ। করার জন্য একটু চেষ্টা চলছে আমাদের। আর এখন অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের সিএমের সাথে কথা বলতে লাগবে। তো আমরা চেষ্টা করছি সিএমের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি কয়েকটা কথা বলতে চাই যে আমাদের এত বছর আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার। আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার উঠেছি, হঠাৎ করে মিক্স সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে আমাদের, এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিক্স সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই, এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি, এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 ইয়ার, মোর দ্যান 2 ইয়ার্স ইট উইল রিকোয়ার। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিডের 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি। কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকমভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এমনভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকমভাবে হঠাৎ করে চাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব? এটা আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস, এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেব? একবার নিট ক্র্যাক করে আমরা এসছি, এই কলেজে অ্যাডমিশন নিয়েছি, সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি, আবার কেন এন্ট্রান্স? এইটার জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে, তোমাদের এই যে সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই আমরা পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। Boskan 7 July Shimi, Shalbruni Bagay Budget Session Senkazaka, Zashala BSc meeting or Shaklaika Bebagay, Kaini Bill Shopane Hune Shaka Bidan Shabane Speaker Bishop Bondu Shen,
बकक्तमा थुमनाय रंनि बसकांगाव साबै खोनारिखा पुइलाबो अ बाजेट सेसन सालतामनि बागै ख्लायजानाय होनै सामानि आबनि यागुल भिडिअ बाय कक सावै सालबानि बागै ख्लायजानाय होनै सामानि फियाबा सालब्रैनि बागैनो अ बाजेट सेसन ख्लायजानाय होनै कक साबलायखा बतामसाका खोनायनाय दिसिनि तुबुजा कक्तमा প্রথম ছিল যে আমরা 3 দিনের বাজেট অধিবেশন হবে, তো বিরোধী দল থেকে ওনারা প্রস্তাব রাখলেন 5 দিন করার জন্য। তো আমরা সম্মতিক্রমে আলোচনা ক্রমে শেষ করবো 4 দিন হবে। শুরু হবে 7 তারিখ, 8 9 বন্ধ, 10 তারিখ হবে, আবার মঙ্গলবার বন্ধ, দ্যাট ইজ 11 তারিখ, 12 তারিখ, 5 দিন হবে। তো যেহেতু বিরোধী দলকে আমরা মর্যাদা দিয়েছি গণতান্ত্রিক সিস্টেমে, ওনারা 5 দিন বলেছেন, আমরা আলোচনা করবো 4 দিন স্থির হয়েছে, ওনারা সম্মতি দিয়েছেন। আর দুটো বিল আসবে, একটা হচ্ছে ত্রিপুরা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর একটা হচ্ছে ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল। এছাড়া তো বাজেট পেশ হবে, আলোচনা হবে, সাপ্লিমেন্টারি আসবে, এটাকে বলে কাট মোশন আসবে, এই আর কি। স্যার বাজেটটা কত তারিখ? বাজেট পেশ হবে 7। আজকে স্যার বিএসসির সকল সদস্যরা উপস্থিত ছিলেন স্যার, এক্সেপ্ট বিনোজিৎ বাবু। शारीक दाम्बरितामा जराव सुभाष पार्क कोहिनूर कम्प्लेक्स गानानि खरकसा दुलाल देबनि मोबाइल फालनगो कायसा मोबाइलनि लक खुलुगना फायै तै खुंसा मोबाइल फालनगनि खगुइतु बुइ रमजाखा बापन देबरमा मुंगै मोबाइल शिকক आबनि यागुलो फालनगनि नकफां तेरमानै बन नायतुगना सायतुगमानि फियाबा नायतुगै मानलिया फाशानि दिपर दामजिनि जराव सीसीटीवी फुटेज नायमानि यागुलो बापन देबरमा मुंगै खरकसा मोबाइल शिककनो खुवाई कोहिनूर कम्प्लेक्स गानानि रमै मानखा सुभाष पार्क आमसिनि बानिया ख्लायनाय लुकुरक बन सोंमानि यागुलो बन मोबाइल खगु हनै गशिका কি করতে আইছে এখানে? তো আমি নার্সি এই পড়াই আর কি। বাড়ি কোনানে? বাড়ি আগরতলা। তুমি কিতা চুরি করছো তারা এখান থেকে? না খালি মোবাইলটা লইছে। মোবাইল লইছো কি পকেটে ঢুকাইছো? পকেটে ঢুকাইছো? তুমি আর কোন চুরি করছো? কলা বাগান কোন চুরি করছো? কলা বাগান করছো বুঝে? কলা বাগানে মুলছি এটা আরে কোনে বাল। তোমার নাম কি? বাড়ি কোনানে? আগরতলা। কালকে আমি যখন কাজ করি তখন আমার দোকানে ও একটা মোবাইল নিয়ে আসলো লক ভাঙানোর লেগে, আর আমি যখন লক ভাঙি আমার আরেকটা রিপেয়ার করা মোবাইল আসলো, ওই মোবাইলটা নিয়ে গেছে। তো ও আমার কাছে 500 টাকা চাইছিল, তো আমি বলছি যে 500 টাকা আমার কাছে নাই, কাস্টমার নাই, তো এটা খুব আর্জেন্ট, তো আমি আমার কাছে নাই। তারপরে ওর মোবাইলটাও নিয়েছে আর আমার দোকান থেকে আরেকটা কাস্টমারের মোবাইলও নিয়ে গেছে। কবে নিতে? কালকে এই 4টা 4:30 থেকে নিয়ে গেছে। তারা অনেক সুবিধা দিয়ে করছি, কিন্তু দিয়ে করার পরেও পাইছে না কি তারা। আজকে কিভাবে ধরতো? আজকে ওইখানে ক্যারাম শপ আছে গলির ভিতরে, তো মাস্ক লাগাই আইছে, মাস্ক লাগানো আওয়ার পরে একজন ওরা খবর দিতে, তারপরে ওরে দুইটা নিয়ে আসছে আনার পরে গেছি মোবাইলটা কই, মোবাইলটা নিচ্ছে না। তারপরে ভিডিও দেখাচ্ছি পরে নিচে মোবাইলটা এনে দিচ্ছে। তারপরে ফোনে তার গার্জিয়ানকে ফোন করা হয়েছে, তার গার্জিয়ান পুলিশকে খবর দেওয়া হয়েছে নি? না না। जासाला 29 कृष्णपुर विधानसभा बाय खबजा 25 नং बुटनि जारिलंका आमसायो कायसा जयनिंग पान्दा संखा जाखा अ जयनिंग पान्दा दाल बिदाल बदल याकरे 69 नुखुनि 198 बुटार्स बीजेपी बदलनि बानारम फलेगा बरकनो लामसगैना हारका त्रिपुरा हास्तिनि त्रिपुरा साहामक्राय बेदनि मन्त्री विकास देबबर्मा आसालो बिनिलगियो तंगो एमडीसी विद्युत देबबर्मा ते कृष्णपुर मण्डलनि आचुकफां तपन नम दासनो खबै कुबुनि आदंग्र চিকেন কুমড়া জায়গায় ফাইনালে চুমজে কোনো লামজগো চিকেন কুমড়া জায়গায় ফাইনালে চুমজে কোনো লামজগো বন্দে মাতরম বন্দে মাতরম আপনারা মিলে একসঙ্গে বই আর কি তিনটা দেখানো হয়েছে। আজকে সব মিডিয়াদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমার এই 29 বিধানসভার মধ্যে 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে 3 জায়গায় জয়েনিং প্রোগ্রাম হয়েছে। প্রথম জয়েনিং প্রোগ্রাম বাগছড়া 36 মাইল হয়েছে, সেকেন্ড টাইম চাম্পলাই এবং এই যে চাকমাঘাট হয়েছে, এখন থার্ড টাইম এখন এই জারলুম কামি 69 ভোটারের 198 ভোটার এখন জয়েন হয়েছে। বিভিন্ন দল ছেড়ে সিপিএম কংগ্রেস আর অন্যান্য দল ছেড়ে আজকে
বিজেপির পতাকা ওরা পতাকা সামিল হয়েছে, ওনাদেরকে ধন্যবাদ জানায়। এবং মোদিজির নেতৃত্বে সারা ভারতবর্ষে যেভাবে উন্নয়নমুখী যেভাবে চলছে, মানিক শাহর নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যে যেভাবে উন্নয়নমুখী চলছে, তাই দেখে ওরা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করবে বলে আজকে ওরা সবাই আমাদের সঙ্গে এসেছে। আগামী দিনে 2024 লোকসভা নির্বাচনে রেখে আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি। আমরা এই 2024 আমাদের 2টা লোকসভা নির্বাচনে আমরা 2টা সিট মোদিজিকে বিপুলভাবে আমরা উপহার দেব। তার জন্য আজকে দলে দলে সারা ত্রিপুরা রাজ্যে একদম জোয়ার হয়েছে। এখন শুধু এই বিরোধী দল শূন্য করে আমাদের বিজেপিতে সামিল হয়েছে ওরা। তো সবাইকে ওদেরকে ধন্যবাদ জানায় এবং মিডিয়াটিকে ধন্যবাদ জানায়। থ্যাংক ইউ। थानाय स्रांसालो कुमारगातो किरिमासिजा ते वानामासिजा पातिमुं पातिमा बागै थैथांजोग ते साक दुखु मानाय नुखुनि बरक रकबाय ते साकाम नगर साक नायखुजागै तंनाय बरक रकनो थाङै नायखा सालका त्रिपुरा आचुकथानि एमपि रेबुति त्रिपुरा आसालो बिनि लगिव तंगो कमलपुर विधानसभानि एमएलए मनोज कान्ति देव आमसानि हदा हामक्रायनि सामुं ख्लायनाय ते हांकर आचुकफांनो खबै गुबुनि आतंरक तंबायखा। নিহত পরিবার এবং যে সমস্ত পরিবার আহত পরিজনদের প্রতি আমাদের তরফ থেকে সমবেদনা এবং আমরা সত্যি মর্মাহত। আশাতীত আমরা কোনোদিন ভাবিনি এরকম রথের দিনে এরকম হবে। রাজ্য সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্তের যেমন নির্দেশ দিয়েছেন, তেমনি চিকিৎসায় যাতে সাহায্য করা যায় এবং মৃত যে পরিবারগুলি তাদের পাশেও আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার হাত বাড়িয়ে দিয়েছেন। যারা হসপিটালে চিকিৎসাধীন তাদের সমস্ত খরচা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে রাজ্য সরকার দেখবে সমস্ত খরচা, চিকিৎসার সমস্ত ব্যাপারগুলি। আজকে আমরা আমাদের জেলা পরিষদের সভাধিপতি আছেন এবং আমাদের পার্টির উনি জেলা সভাপতি এবং আরও অন্যান্য কার্যকর্তা সবাই আমরা যে 5টা পরিবার এখানে একটা পরিবার শুধু নেই, তারা কাঞ্চনপুরে চলে গেছে, তো ওই বাড়িতে লোক নেই বলে আমরা যেতে পারিনি। বাকি 5টা পরিবারে আমরা গেছি, সব বাড়িতেই যারা জীবিত আছেন পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেছি। অনেক বাড়িতেই আমরা দেখেছি মা মারা গেছেন, বাচ্চা বেঁচে গেছে কোনো ক্রমে, অথবা বাচ্চা মারা গেছে বা মা অথবা বাবা সেদিন রক্ষা পেয়েছে, এরকম তো মর্মান্তিক, দুঃখজনক। তো আজকে আমি এলাম, সবার সঙ্গে গেলাম। তার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীও এসেছিলেন, আমাদের রাজ্য সভাপতিও এসেছিলেন। তো কাজে আমরা সবাই আছি রাজ্য সরকারের পাশাপাশি আমরা পার্টির তরফ থেকেও এবং এই এলাকার প্রতিনিধি হিসাবে আজকে আমিও এলাম। তাদের একটা দাবি, সেটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন যাতে সঠিক তথ্য চলে আসে জনসমক্ষে। তো তদন্ত হচ্ছে, আমরা অপেক্ষা করব, তারপরে সব কিছু ঠিক হবে। স্পট ভিজিট আমিও দেখেছি যে সেখানে তার যেটা কারেন্টের যে ইয়েটা সেটা 33 কেভির যে লাইনটা, আমি বলবো না, যারা এক্সপার্ট তারাই ভাববেন, অথবা যদি প্রয়োজন মনে করে তদন্তে সরকার সেটা ঠিক করা হবে। তো কাজে সবটাই দেখা হচ্ছে, তদন্ত রিপোর্ট এলেই তারপরে বোঝা যাবে। नेशनल हाईवे लामा कचारो बुफां कतरमा बायै क्लाइखा आसाम आगरतला हाईवे लामाव पातिमुं 4 सालनि सारिगो मुंगिया गामि थाना बै खबजा 34 माइल साल बागान आमजायो पातिमुनि कक्तमा मानै पातिमा थायो थाङै सगैखा तेलेमुरा बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुराति बकासे नायमथांनि जायतुंगा बाय आसाम आगरतला लाहारो मालखुं थांफाय खलायमानखा फियाबा पातिमा थायो डिजास्टार मेनेजमेन्टनि सामुंख्लायनाय रत्न आमसानि लुकुरक नुगे हनै साका साताय गलायो आसाम आगरतला नेशनल हाईवे लामा गानावो तेलेमुरा बकासे मुंगिया गामि थाना बै खबजा 34 माइल साल बागानो वातै नबार कतरमा फाइमानि बागै फांसा बुफां लामावो बायै कलायमा बागै जरा किसानि बागै लामातै मालखुं थांफाय खलायमानि ओङै तंखा
अपातिमुनि कक्तमा मानै लगी लगिनो थाङै सगैथिया तेलेमुरा बखासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा पातिमा थायो डिजास्टार मेनेजमेन्टनि सामुं ख्लायनाय रक पातिमा थायो सगैया सिगांनो बखासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा पातिमा थायो थाङै आमसानि लुकुरगनि चुबा चुबाय आ बुफां कतरमा बाय क्लाइजागनो दाबाय तानै स्राबसानि बिसिङनो लामा दै मालकुं थांफाय ख्लायमानखा वातुवाय तंमा जराफानो तेलेमुरा बखासे पुलिस अफिसारनि लगी आमसानि लुकुरग बुफां तानथानि चुबाचु ख्लायमानि बागै लामा दै मालकुं थांफाय ख्लायमानखा हनि साका पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा হচ্ছে চাকমাঘাট তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি মাঝখানে 34 মাইল নামে শাল বাগান। এখানে একটা বড় গাছ দেখছেন আপনি, এখানে ওই গাছ ভেঙে পড়ে গিয়েছিল এবং হাই টেনশন পাওয়ারের উপরে, যার ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসার পর ওই লোকাল পাবলিক দেখুন ওই কুড়াল দিয়ে কাটছে, কোনো মতে রাস্তা আমরা পরিষ্কার করে দিতে পেরেছি। যদিও আমরা ডিজাস্টারকে খবর দিয়েছি, ওনারা আসার কথা, এখনো আসে পৌঁছেনি, তবে তৎক্ষণে কিছুক্ষণের মধ্যে আমরা ওই রাস্তা পরিষ্কার করে দিয়েছি। Jorilang Adi Block by Khobjak, Sutarmura Higher Secondary Rungnokni Girls Hostel, Tongwei Tiprasa Surairok, Rungsrungui Tongmani, Piaba Rungnokni Headmaster, Shankar Devnath, Hostel Tongwei, Rungsrungui Tongnai Surairokno, Rompre Sompre Klanya Nayo, Borokno Kahamke Chamong Rizagya, Teishagori Kurike, Turi Padi Hunay, Girls Hostel Rungsrungairokno, Dagyu Hunay Shawi Manka. Abono Kebungino Zashalo, Hoda Hamklani Shamong Kleinai Rok, Joto Palke, Headmaster Shankar Devnath Mungwe, Tanawa Affair Klaika. Tabuk Obono Shanmong, Headmaster Shankar Devnath ni Shakawa, Kurag Yapri, Nahana Untun Hanai. अच्छा सर धरन सर सब पहले 10 दिन के सर देखो ये हेडमास्टर स्टूडेंट लोग खराब से करे से तारे पुलिस धरे ले सका যাইবেন আর এটা হাজার কত দূর গেলে এত কিলোমিটার মারছেন না গেলে আমরা কি আমরা যাইতেছি না কিটা জানো সময় কোন যেত না আপনার ব্যাগ আছে কিটা আছে আপনি কি সুতারমুড়া 12 স্কুলের হেডমাস্টার? আপনার নাম কি? কিতে হয়েছে স্যার ঘটনাটা? আমি এখন অসুস্থ অ্যাকচুয়ালি ঘটনাটা কি দিয়েছে? দুইজন ছাত্রী অভিযোগ করছে আপনার বিরুদ্ধে। আমি কিছু করতে পারতাম না, আমি এখন অসুস্থ। কত বছর ধরে আছেন ওই স্কুলে? 8 বছর ধরে। আজকে কি হোস্টেলে গিয়েছিলেন নাকি? দুই ছাত্রী যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে সেটা আমি এখন কথা বলতে পারতাম না। আপনি কি সুতারমুড়া 12 স্কুলের হেডমাস্টার? আপনার নাম কি? কিতে হয়েছে স্যার ঘটনাটা? আমি এখন অসুস্থ অ্যাকচুয়ালি ঘটনাটা কি দিয়েছে? দুইজন ছাত্রী অভিযোগ করছে আপনার বিরুদ্ধে। আমি কিছু করতে পারতাম না, আমি এখন অসুস্থ। কত বছর ধরে আছেন ওই স্কুলে? 8 বছর ধরে। আজকে কি হোস্টেলে গিয়েছিলেন নাকি? দুই ছাত্রী যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে সেটা আমি এখন কথা বলতে পারতাম না। এই তিনি তানবাগ হসপিটাল পুলিশ ফাইকা হামবাই সিনি সোশ্যাল মিডিয়া ন তিনি ভেলাইকে হাত উজাক তামনি হেমালে তিনি এমনকে সিনি চরিলাম
कन्स्टिटुएन्सि क्लायो चले आरडि ब्लक नि आन्डारो सुतारमुरा हाई स्कुल ओ जागाओ सिनि गर्ल्स हस्टेल दङ ओ जागा एमन खा हेडमास्टार एमन बाबे सिनि बर' रगनो सिनि स्राय रगनो सिनि स्टुडेन्ट न सिनि बुसा रगनो ब एमन खेबे माने जों वानसुगि मेया अमा हाय जे कासे हेडमास्टार ngै जे समाजो दंमानि आबो बेलायके कलंक आबो तिनि एकदम बनो जों रमखा जे सिनि स्टुडेन्ट नंनो अनेक किसु टर्चार खालायो सिनि जे स्राय रगनो पॉइंट बो रेप खायनि अमा हाके माने अनेक किसु प्रलोभन खायनि बो रेप खायनि चेष्टा ना माने आबो जों सिनि जरा काहाम जों आमनो सिस्लाबै दिनि जों रखा खायमाखा सिनि सुतारमुरा गर्ल्स हस्टेलनि सिनि स्टुडेन्ट नंनो गाबोनो बागैनो आं मा सावो अमा हाय गोबां मा सिनि ट्राइबेल एरियाओ गोबां मा हस्टेल दङ आ जागाबो जों खेलमा खायनि सुदु गार्जेन स्टुडेन्ट नंनो हस्टेल पाठका आबोसिन दायित्व ता पाइथोन किसा नायना नांगौ नायखला नांगौ आरो वार्डेन बाहायङै दं आरो हेडमास्टार बाहायखि स्कुल चालक दं आबो नायना नांगौ कारण सिनि समाजनि मेरिट दस सिनि स्टुडेन्ट दं हंका आ जागाव दिनै अमा हायके दुर्नीति जे खिना थांथानि रगो कक बिसिरि साकपिंगो लां टाख्लासे बासानि तैरि फाइदर अमा हायके सानो এই যে অস্তরমন হেডমাস্টার তামকौनो শঙ্কর দেবনাথ मुंगैनाय खरकसा हेडमास्टार बिनि नक आगरतलाव हंका अमा हायनो जों प्रतिबाद खायगा दिनै जों जतन दिनै ससियेल वार्कार दंमायो जत जागानि न जों सिनि एलाकानि मिलिया जों दिनै अमनो दिनै अमाके रमैनाय बनो दिनै पुलिसनि थाने एफआईआर खालायरिखा गोबां मा बिनि एभिडेन्स दङ सारि थानिबो जे जागा तक्तै सालक गायसासार तैसासार खानि आदा खाक साका सरजागो अमा हायखले जों दिनै गोबां मानजाखा ट्रक बिन बागै तेबो सोंथाव नायनाय गोबां बिनि एभिडेन्स जों दिनै रोखा थानाव कपि रोखा तेबोना एफआईआर खालाय दिनै रमरि रोखा हामबाय दिनै जतन दंबायो सिनि ससियेल वार्कार अच्छा नंनि हेडमास्टार न तो पुलिस रमै तालां थाका अब थाजिङो जे नंनि अकार सामना अक कुबुजा नंनो तसर खाले थिकि सारिया दाको अच्छा अंके तै ताम ताम सानंनो कुन्ना सा माने नर माने बबाय तंखांके नंनो परीक्षा पास खालायनायनि साव हंके बं नंनो जे नंनो कलम खालायो दा कंके नंनो और लेफ्टिन खायने फाकिंके तिरं रुफादिमन आकर कुबुजा बबते हेगे रंनो सासाव संनो बार हायबनो संबनो बिसि थांगि जुनरि यावदि गरन थांगि जुनरि नंग तिबो तुनि मारिख्या बार फायो हस्टेलो दाखो मिलिया जों दिनै अमनो दिनै अमाके रमैनाय बनो दिनै पुलिसनि थाने एफआईआर खालायरिखा गोबां मा बिनि एभिडेन्स दङ सारि थानिबो जे जागा तक्तै सालक गायसासार तैसासार खानि आदा खाक साका सरजागो अमा हायखले जों दिनै गोबां मानजाखा ट्रक बिन बागै तेबो सोंथाव नायनाय गोबां बिनि एभिडेन्स जों दिनै रोखा थानाव कपि रोखा तेबोना एफआईआर खालाय दिनै रमरि रोखा हामबाय दिनै जतन दंबायो सिनि ससियेल वार्कार अच्छा नंनि हेडमास्टार न तो पुलिस रमै तालां थाका अब थाजिङो जे नंनि अकार सामना अक कुबुजा नंनो तसर खाले थिकि सारिया दाको अच्छा अंके तै ताम ताम सानंनो कुन्ना सा माने नर माने बबाय तंखांके नंनो परीक्षा पास खालायनायनि साव हंके बं नंनो जे नंनो कलम खालायो दा कंके नंनो और लेफ्टिन खायने फाकिंके तिरं रुफादिमन आकर कुबुजा बबते हेगे रंनो सासाव संनो बार हायबनो संबनो बिसि थांगि जुनरि यावदि गरन थांगि जुनरि नंग तिबो तुनि मारिख्या बार फायो हस्टेलो दाखो যে ভাই সুতারপুরা 12 স্কুলে হ্যাঁ নমস্কার মিডিয়া ভাইকে কথা হচ্ছে আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন পাই যে ওয়ার্ডেন আছে ওয়ার্ডেনে বল লগেন না বলে কিছু আপনাদের সম্পর্ক হয় তারা তা আজকে গিয়েছিলা আমরা হস্টেলে গেলাম হস্টেলে গিয়েছিলা স্টুডেন্টদের জিগাইলাম কি ঘটনা তোমরা কোনো ঘটনা ছিল স্টুডেন্টের সবাই মানে তাই না 12টা একটা হইলে হস্টেলের ভিতরে গিয়েছিলা বা ওয়াশরুমে যায় ওয়াশরুমে গিয়েছিলা সারা শরীর নাঙ্গা করেছিলা স্টুডেন্টের উপর জ্বলানো এরপরে স্যার স্টুডেন্টরা কয় তুমি স্কুলে যায় না আছে তোমার পাস করে দেবো পরীক্ষা আমি আমার লগে সম্পর্ক রাখো এরপরে স্যার ওয়ার্ডেনে বল লগা তো যা কথা কইছে সব এভিডেন্স আছে রেকর্ডিং আছে এরপরে স্যার হোস্টেলের যারা রান্না টান্না করে তারা লগেও সেম আচর্য এরপরে হোস্টেলের যতদিন স্টুডেন্ট এর আগের বছর স্টুডেন্ট কয়েকটা হেডমাস্টারের দৌড়াইয়া তারা স্কুল বেড়ে সাইডে যাওয়া লাগবে নাম কি হেডমাস্টারের হেডমাস্টারের নাম হচ্ছে শঙ্কর দেবনাথ আচ্ছা আজকে গিয়েছে এরপরে এরপরে স্যার আমরা গিয়ে স্যার স্যার জিজ্ঞাসা স্যার যেটা তো হয়েছে আপনি কি কাজ করছেন
তাই কহ আমি এইসব একটা কাজ করতে তাই নিজে স্বীকার করতে এরপর আমরা আইনের হাতে তুলে দিয়ে দিলাম। এখন তাই কই আছে? তাই না এখন থানার ভিতরে আছে বিক্রমগঞ্জ থানা, আর গতরাটা সুতরামরা 12 স্কুল হস্টেলের ভিতরে বাদ। আজকে কি যে দুইটা মেয়ের অভিযোগ মানে ঘটনা হয়েছে, দুইটা মেয়ে অভিযোগ করছে থানায়? ওখানে যে দুইটা মেয়ে অভিযোগ করছে এটা তো হোস্টেলের বাইরের কথা না। এরপর হোস্টেলের ভিতরে তো আরো আছে, মানে যতজন স্টুডেন্ট আছে 12 জন স্টুডেন্ট আছে, মহিলা ছাত্রী ছাত্রী তারাও খুব নিজে এভিডেন্স এই স্যারের বিরুদ্ধে। আপনারা কি এলাকাবাসী না? আমরা গার্জেন হিসাবে গিয়েছি, এলাকাবাসী মিটিয়ে গেছি, গিয়ে ফেরা সব গার্জেনটির লোকের কথা পেয়ে তারা আইনে হাতে দিয়েছে। ভাই সুতারপুরা 12 স্কুলে। হ্যাঁ নমস্কার মিডিয়া ভাইকে। কথা হচ্ছে আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন পাই যে ওয়ার্ডেন আছে, ওয়ার্ডেনের বোন লোকের না বলে কিছু আছে যে সম্পর্ক হয় তারা। তা আজকে গিয়ে ফেরা আমরা হস্টেলে গেলাম, হস্টেলে গিয়ে ফেরা স্টুডেন্টের জিগাইলাম কি ঘটনা, তোমরা কোনো ঘটনা ছিল স্টুডেন্টের সবাই মানে তাই না 12টা 1টা এলে হোস্টেলের ভিতরে গিয়ে ফেরা বা ওয়াশরুমে যায়, ওয়াশরুমে গিয়ে ফেরা সারা শরীর নাঙ্গা ফেরা ফেরা স্টুডেন্টের উপর জ্বলানো। এরপরে স্যার স্টুডেন্টরা কয় তুমি স্কুলে যায় না আছে, তোমার পাস করে রিমুভ পরীক্ষা আমি আমার লোকের সম্পর্ক রাখো। এরপরে স্যার ওয়ার্ডেনে বল লগা এত যা কথা কইছে সব এভিডেন্স আছে, রেকর্ডিং আছে। এরপরে স্যার হোস্টেলের যারা রান্না টান্না করে তারা লগেও সেম আচার্য। এরপরে হোস্টেলের যতদিন স্টুডেন্ট এর আগের বছর স্টুডেন্ট কয়েকটা হেডমাস্টারের দৌড়াইয়া তারা স্কুল বেড়ে সাইডে যাওয়া লাগবে। নাম কি হেডমাস্টারের? হেডমাস্টারের নাম হচ্ছে শঙ্কর দেবনাথ। আচ্ছা আজকে গিয়েছে এরপরে? এরপরে স্যার আমরা গিয়ে স্যার জিগালাম স্যার যেটা তো হয়েছে আপনি কী কাজ করছেন, তাই না কহ আমি এইসব একটা কাজ করতে তাই নিজে স্বীকার করতে এরপর স্যার আমরা আইনের হাতে তুলে দিয়ে দিলাম। এখন তাই কই আছে? তাই না এখন থানার ভিতরে আছে বিক্রমগঞ্জ থানা, আর গতরাটা সুতরামরা 12 স্কুল হস্টেলের ভিতরে বাদ। আজকে কি যে দুইটা মেয়ের অভিযোগ মানে ঘটনা হয়েছে, দুইটা মেয়ে অভিযোগ করছে থানায়? ওখানে যে দুইটা মেয়ে অভিযোগ করছে এটা তো হোস্টেলের বাইরের কথা না। এরপর হোস্টেলের ভিতরে তো আরো আছে, মানে যতজন স্টুডেন্ট আছে 12 জন স্টুডেন্ট আছে, মহিলা ছাত্রী তারাও খুব নিজে এভিডেন্স এই স্যারের বিরুদ্ধে। আপনারা কি এলাকাবাসী না? আমরা গার্জেন হিসাবে গিয়েছি, এলাকাবাসী মিটিয়ে গেছি, গিয়ে ফেরা সব গার্জেনটির লোকের কথা পেয়ে। উত্তর ত্রিপুরা জেলার কুমারঘাটে ঊনকোটি কুমারঘাটে ফিরা রথযাত্রার দিন যে অভাবনীয় অবিশ্বাস্য ঘটনা ঘটল, তার পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে আমাদের পার্টির দুজন কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তী এবং কমরেড নারায়ণ কর, তাদের সাথে আমিও ছিলাম। আমরা কুমারঘাটে গিয়েছিলাম সমস্ত বিষয়টা বুঝবার জন্য, কি করে এই ঘটনা ঘটতে পারল। তার আগের দিন 29 তারিখ আমাদের পার্টির সিপিআইএমের 5 জন বিধায়ক তারাও কুমারঘাটে গিয়েছিলেন। তাদের মধ্যে ইসলাম উদ্দিন ছিলেন, শৈলেন্দ্র দেবনাথ ছিলেন, দীপঙ্কর সেন বিলুনিয়ার এমএলএ, আমাদের এখানে নয়ন সরকার, আর এই সুদীপ, তারাও ছিলেন। তাদের সাথে উত্তর জেলা এবং ঊনকোটি জেলার আমাদের যারা নেতৃত্ব এবং বিশেষ করে কুমারঘাট মহকুমার যে পার্টি নেতৃত্ব তারা সঙ্গে ছিলেন। কালকে যে আমরা গেলাম আমাদের সাথেও ঊনকোটি জেলার পার্টি সম্পাদক, কুমারঘাট মহকুমার পার্টি সম্পাদক, আমাদের রাজ্য কমিটির সদস্য ওখানে যিনি কাজ করেন, প্রাক্তন বিধায়ক, তারাও আমাদের সাথে ছিলেন। আমরা বেলা 2টো থেকে এই গোটা ঘটনাটি সম্পর্কে আমাদের মতো করে জানবার
উদ্যোগ আমরা গ্রহণ করি। তাতে প্রথম আমরা যাই যে রথটিকে ভিত্তি করে এই ঘটনাটা ঘটল। আমরা শুনলাম যে রথটি থানার কাছে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেখানে যাই, তারপরে আমরা কুমারঘাট থানায় আমরা যাই, তারপর কার্যকারণেই আমরা বিদ্যুৎ দপ্তরে যাই, তারপর যেখানটাতে ঘটনা ঘটেছে প্লেস অফ অকারেন্স সেই জায়গাটাতে আমরা যাই, সেখান থেকে আমরা পূর্ত দপ্তরে যাই, সেখান থেকে আমরা যাই ইস্কন মন্দিরে, যারা মূলত এই রথযাত্রার অনুষ্ঠানটির আয়োজক। সেখান থেকে আমরা যাই কুমারঘাট মহকুমা হাসপাতালে। তারপর যারা মারা গেলেন এই ঘটনায় তাদের বাড়িগুলিতে আমরা একে একে যাই। সেখান থেকে আমরা মহকুমার শাসক কুমারঘাট মহকুমার তার অফিস আমরা যাই এবং এই কাজগুলো করতে আমাদের 5টা বেজে যায়। তারপর 5:30 আমরা ওখান থেকে রওনা হই। সর্বশেষে আমরা জিবি হাসপাতালে আসি। আমরা সম্ভবত 9:30 বা 9:40 জিবি হাসপাতালে এসে আমরা পৌঁছি। সংক্ষেপে বলছি, এই যে 8টা-9টা জায়গায় আমরা কুমারঘাটে ঘুরলাম, তাতে প্রথমত আমি যেটা বলবো, আমাদের 3জনেরই অবজারভেশন হচ্ছে এটা, কুমারঘাটটাকে মনে হয়েছে একটা নৈশব্দের নগরী। কোনো কথা নাই, বার্তা নাই, চুপচাপ, দোকানে লোক নাই, ক্রেতা নাই, কেমন না স্থানীয় যে ভেহিকুলার ট্রাফিক, এগুলোর উপস্থিতিও আমরা দেখলাম খুবই নগণ্য। এবং এতে যেটা মনে হচ্ছে যে তারা বুঝেই উঠতে পারছেন না এখনো যে কি ঘটে গেল, কি করে ঘটলো, এবং এর মধ্যে যে একটা চাপা ক্ষোভ, অসন্তোষ জমা হয়ে আছে এবং যে কোনো সময় তার বহিঃপ্রকাশ ঘটতে পারে। কারণ ঝড়ের আগে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়, আমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করলাম। কারণ প্রকৃত অর্থে নগর যে এলাকাটা, এই এলাকাটার মধ্যেই তো সমস্ত ঘটনাগুলো ঘটেছে। বলে আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, অর্থাৎ রেল স্টেশন থেকে বেরিয়ে আসলে পর ওখান থেকে আরম্ভ করে একেবারে আপনার পূর্ত দপ্তরের যে মূল অফিস সেখান পর্যন্ত সবটা ঘুরলে পড়ে এটা নগর এলাকায় পড়ে। এটা আমি প্রাথমিক বললাম। আমরা রথটা দেখলাম এবং সেখানে পুলিশ বন্ধু ছিলেন। তাতে যেটা বলছেন যে যেদিন প্রথম যাত্রা হয় সেদিন মানে উঁচুটা, হাইটটা এত বেশি ছিল না। ফেরা যাত্রার সময় এটার হাইটটা বাড়ে, সম্ভবত উপর একটা পিতলের কলসি টলসি বসায়, তার উপর একটা স্টিক দেয় এবং স্টিকটা সম্ভবত লোহা অথবা স্টিলের হবে, তার উপর একটা পতাকা ইত্যাদি। আমরা যখন ঘুরে দেখছিলাম এই রথটা, তাতে দেখে বোঝা গেল এটা বড়সড় কোনো গাড়ির চেসিসের উপর এই রথটা তৈরি করা হয়েছে, অর্থাৎ চেসিসটা নিয়েই রথ। কারণ নিচে আমরা দেখলাম বড় গাড়ির, ট্রাক গাড়ি বা বাস গাড়ির যে চাকা, সেই চাকার উপর এটা দাঁড়িয়ে আছে। সামনের দিকটা আমরা দেখলাম একটা স্টিয়ারিং আছে। তাতে আমাদের প্রথম সন্দেহ হলো তাহলে বোধহয় ইঞ্জিন চলছিল গাড়িটার, রথের। আর পেছন দিকটা যেটা জনগণের দিকে মুখ করা, সেই জায়গাটা দেখলাম ওখানে একটা পুলির মতো আছে, তাতে তার জড়ানো আছে এবং এটাকে ঘোরাবার জন্য এটা হাতে ধরার একটা বিষয় আছে। জিজ্ঞেস করলাম যে এটা কি, তাতে ওখানে 1-2 জন ছিলেন পুলিশ বন্ধুটি সহ বললেন এটা একটা ব্যবস্থা, ওই যে পতাকা ইত্যাদি উপরে তুলেছে, এটা ঘুরিয়ে উপরেও তোলা যায়, প্রয়োজন এটাকে নিচেও নামানো যায়। এটা তাদের মতো তাদের ব্যাখ্যা। আমরা এ নিয়ে কোনো রকম মন্তব্য করিনি। সবটা দেখে
তারপরে আমরা সঙ্গেই থানাতে আমরা গেলাম। এখন পুলিশ থানায় গিয়ে আমরা দেখলাম ওখানকার যিনি থানার দারোগাবাবু এবং তারপর আরেকজন সিনিয়র এসডিপিও, তারা দুজন ছিলেন। তো তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, আপনাদের কাছে তারা পারমিশন চেয়েছিল কিনা, বা আপনারা যদি পারমিশন দিয়ে থাকেন কি কি পারমিশন আপনারা দিয়েছেন, কোনো বিষয়ে আপনাদের কোনো আপত্তি ইত্যাদি ছিল কিনা। তাতে তারা যেটা বললেন, আমরা দুটো বিষয়ের পারমিশন দিয়েছি। একটা হচ্ছে যে রাস্তাটা দিয়ে রথটা আসবে, যে রাস্তা দিয়ে রথটা ফিরে যাবে, আর দ্বিতীয় হচ্ছে মাইক যে তারা ব্যবহার করবেন সে মাইকের পারমিশন, অন্য কোনো পারমিশন আমরা দেইনি। তখন জিজ্ঞেস করলাম, এই যে রথকে ভিত্তি করে ঘটনা ঘটলো, তার যে উচ্চতা ইত্যাদি সেগুলি সম্পর্কে বলে এগুলো তো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা হচ্ছে পূর্ত দপ্তরের দায়িত্ব, তারা বললেন। এবং তাদের কাছ থেকে পারমিশন নিয়েছিল কিনা এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না, বা বিদ্যুৎ দপ্তরও তাদেরকে এই উচ্চতার সম্পর্কে কিছু বলেছে কিনা এটাও আমরা বলে উঠতে পারছি না। এই হচ্ছে পুলিশ দপ্তরের দুজন দায়িত্বশীল অফিসার বন্ধুর বক্তব্য। স্বাভাবিক, আমরা এটা শোনার পর সেখান থেকে বেরিয়ে প্রথম আমরা চলে যাই বিদ্যুৎ দপ্তরে। বিদ্যুৎ দপ্তরে যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার, তার সঙ্গে আমরা কথা বলতে যখন বসি তাকে জিজ্ঞেস করলাম, পুলিশ আমাদের একটা কথা বলেছেন যে আমরা প্রথম দিনের রথযাত্রার যে রাস্তা দিয়েছিলাম, রুট যেটা, রিটার্ন জার্নির দিনও এটাই রুট ছিল। যেখানে ঘটনা ঘটলো এই দিকটাতে রথ যাওয়ার কথা না, তাহলে তারা গেল কি করে? বলে আমাদের পুলিশ যখন তারা রুট চেঞ্জ করছে তখন তাদেরকে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে। বাধা মানে তো জবরদস্তি না, যে আরে আপনারা কি করছেন, এদিকে তো আপনাদের পারমিশন নেই, আপনারা এদিকে যাচ্ছেন কেন? তো সাধারণ পুলিশ কর্মী তাদের কথা যারা অর্গানাইজার তারা তেমন একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেননি। যদি গুরুত্ব দিতেনই তাহলে তো তারা ওইদিকে রথ নিয়ে যেতেন না। যাই হোক, তার পরবর্তী সময় আমরা যখন পাওয়ার ডিপার্টমেন্টে গেলাম, পাওয়ার ডিপার্টমেন্টের বন্ধুদের সঙ্গে যখন কথা হলো তখন বলল যে এই গোটা অনুষ্ঠানের জন্য আমাদের কাছে কোনো পারমিশন ইত্যাদি চাইনি, আমরা একটা চিঠি পেয়েছি। তখন চিঠিতে তারা কোন দিক দিয়ে রথ বেরোবে, কোন দিক দিয়ে রথ ফিরে যাবে, এই রুটটা তারা মেনশন করেছেন। তো এর ভিত্তিতে আমরা রথযাত্রার দিন এবং রথ যেদিন ফিরে গেল সেদিন সময় ইত্যাদি আমরাই উদ্যোগ নিয়ে জেনে নিয়ে এই জায়গাটাতে আমাদের যে পাওয়ার লাইন সেটা আমরা কানেকশনটাকে ডিসকানেক্ট করি। তখন আমরা তার কাছে জানতে চাইলাম চিঠিটা আছে কিনা, বলে হ্যাঁ আছে, কিন্তু ভদ্রলোক চট করে খুঁজতে গিয়ে পেলেন না। তো আমরা বললাম ঠিক আছে, আমরা তো আপনাকে বিব্রত করছি না। তাহলে এই ঘটনাটা ঘটলো যে, বলে যেই রাস্তাতে তারা গেলেন, যেখানে গিয়ে ঘটনা ঘটলো ওই রাস্তাটায় যাওয়ার কথা ছিল না। তাহলে এই ঘটনা ঘটলো কি করে? তখন ওই পুলিশের কাছ থেকে যেটা জেনে আসলাম, ওই ভদ্রলোকেরও প্রায় এরকমই বক্তব্য যে আমাদের তো পাওয়ার ডিপার্টমেন্টের কোনো লোক যাত্রার শুরুর দিনও তারা চায়নি, যেদিন তারা ফিরা যাত্রা করছেন সেদিনও তারা বলেনি যে আপনাদের লোক আমাদের সঙ্গে থাকলে ভালো হয়, কোনোদিনই তারা চায়নি। তো যাই হোক, আমরা তখন জিজ্ঞেস করছিলাম যে আমরা দেখুন ঘটনা ঘটে যাওয়ার পরদিন আগরতলার বিভিন্ন পত্রিকায় লক্ষ্য করেছি যে যে তারের সাথে এই আপনার রথের যে চূড়ার যে সংঘর্ষটা হয়, মানে এটার যে সংযোগ হয়, এই তারগুলি তো হাই টেনশন, বলে ইয়েস 33 kV। তো এটা নিচে, এটা তো নিচে থাকার কথা না, এটা আরো অনেক উপরে থাকার কথা। এটা কি ঠিক? বলে না, এটা মোটেই ঠিক না। এবং আজকেও আমাদের মানে রাজ্য স্তরের এক্সপার্টরা তারা এসেছেন, স্পটে গেছেন, তারা পরীক্ষা করে দেখেছেন এই 33 kV লাইন যেই হাইটে থাকার কথা সেই হাইটেই শুধু না, বরং তার চাইতে খানিকটা বেশি উচ্চতায় আমরা এই লাইনটা আমরা টেনেছি। এটা হচ্ছে এই ভদ্রলোকের জবানি। তো আমরা ওখান থেকে বেরিয়ে তখন তিনি বললেন যে যখন ঘটনা ঘটে গেল তিনি অফিসে ছিলেন না, তিনি বোধহয় বাইরে বা দূরে কোথাও ছিলেন। তাকে যখন ইনফর্ম করা হলো
যে সঙ্গে সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে 33 কেবি লাইনটা এটার যেখান থেকে কন্ট্রোল করা হয়, হ্যাঁ, সেটা কুমারঘাটে না, এটা অন্য জায়গা থেকে। বলছে আমরা খবর পেলাম, তাদের সঙ্গে যোগাযোগ হলো, তারা ডিসকানেক্ট করলো, সময় তো চলে গেল এবং হাতছাড়া হলো সময়, তাতে যা ঘটনা তো ঘটেই গেল। মানে এই হচ্ছে মানে তাদের বক্তব্য। আমরা ওখান থেকে গেলাম প্লেস অফ অকারেন্সে, খুব বেশি দূর না, এটা মেন ন্যাশনাল হাইওয়ের উপর। আমরা এদিক দিয়ে আসা যাওয়া করি সব সময়, পাশে টাউন হল, যেটা আমাদের গভর্নমেন্টের সময় আমরা জায়গাটাকে ঠিক করে কাজ শুরু করেছিলাম, তার পাশ দিয়ে। সেখানে যাওয়ার পর আমাদেরকে দেখানো হলো যে কোথায় এই কোন তারটাতে লেগেছে। আমাদের সঙ্গে কিছু সাংবাদিক বন্ধু ছিলেন, আগরতলা থেকে গেছেন, ওখানের লোকও ছিলেন, তারাই নিজেরা চিহ্নিত করলেন। আমরা লক্ষ্য করলাম যে উপরে যে তারের সঙ্গে এটার মানে সংস্পর্শে যাওয়ার পর ঘটনা ঘটলো, এটা যথেষ্ট হাইটে আছে, কেমন না। তারপরে আমরা তাকাবার চেষ্টা করলাম, তখন দেখা গেল পাশেই ড্রেনের উপরে একটা ছোট্ট চায়ের দোকান, সেখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তো তাকে ডাকলাম আমরা, তিনি নেমে আসলেন। আপনি কি ঘটনা দেখেছেন? বলে হ্যাঁ, আমি তো রথের দড়ি টেনেছি। বলে আপনি দড়ি টেনেছেন, আপনার তো কিছু হয়নি? বলে আমি তো দূরে ছিলাম, হয়তো পার্টিকুলারলি ওই সময়টাতে আমার হাতে হয়তো দড়ি ছিল না, থাকলে কি ঘটতো আমি জানি না। তার দোকান, এবং অনেক আগেই দোকানটা একটু অন্য জায়গায় ছিল, এখানটাতে দোকান এনেছেন। তারপরে আমি দেখলাম তার দোকানের পাশে কিছু বাড়ি আছে, সেখানে দুজন মহিলা, একজন বয়স্ক, একজন মাঝারি বয়সের, সঙ্গে একটা বাচ্চা মেয়ে, তাদেরকে ডাকলাম। মাঝারি বয়সের যে মহিলা, তিনি আমার মনে হয়েছে একটু ভয় টয় পেয়ে গেছেন, আড়ষ্টতায় ভুগছিলেন, তিনি নিজেকে একটু সরিয়ে নিলেন। তিনি হয়তো ভাবলেন কোন ঝামেলায় পড়ে যাই। বয়স্ক মহিলা দাঁড়িয়ে থাকলেন, কেমন, তাকে ডাকলাম, আমরা এগিয়ে গেলাম, তার সঙ্গে বাচ্চাটা আসলো, তাকে জিজ্ঞেস করলাম, তুমি তো জড়িয়ে ধরে আমাদের হাউ হাউ করে কাঁদছেন, যে কি ঘটে গেল। এবং বলছে আমিও তো ছিলাম, আমি যদি দূরে না থাকতাম, আমি যদি কোনো কারণে এই রথের দড়ি টানতাম, তাহলে আজকে তো আমাকে আপনারা পেতেন না। এই ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বলছেন। তার সঙ্গে যে বাচ্চাটা আছে, বাচ্চাটা, মেয়েটা ক্লাস 4-এ পড়ে, হ্যাঁ, স্পেল বাউন্ড, কেমন না, বাড়ির জামা কাপড় পরে আছে, সে কিছু বলতেই পারছে না। বলছে না, এই ঘটনা তো আমরা দেখেছি, তাকে তো এর বেশি কিছু তখন বলার নেই। ওখান থেকে আমরা গেলাম পিডব্লিউডির কাছে। তো পিডব্লিউডির যিনি ভদ্রলোক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তার সাথে কথা হলো, এবং তিনি বললেন যে দেখুন, রথের মেলা হবে, রথ তৈরি হচ্ছে, আমরা তো লক্ষ্য করছি, কারণ আমাদের এদিক দিয়েই ইসকনের মানে যে মণ্ডপ, একটু ভেতরে, যদিও এটা যে তৈরি হচ্ছে আমরা লক্ষ্য রাখছিলাম, কিন্তু আমাদের কাছে কেউ কোনো পারমিশন, মতামত, পরামর্শ কিছু আমাদের কাছে চায়নি। যাই হোক, এখন ঘটনা যেদিন ঘটলো, সেদিন তারা জনগণের মুখ থেকে শুনেছেন, তাদের কাছে খবর এসছে, শুনে তারা এখান থেকে নিজেরাই স্বতঃপ্রণোদিতভাবে ঘটনাস্থলে ছুটে গেছেন, ঝাঁপিয়ে পড়েছেন রেস্কিউর কাজের জন্য। এখন তাকে আমরা জিজ্ঞেস করলাম, দেখুন পুলিশের কাছে যাওয়ার পর পুলিশ তো আমাদের বলল এই রথ ইত্যাদি এগুলোর পারমিশন ইত্যাদি দেওয়ার কথা আপনাদের। বলছে দেখুন, কোনো জনসভা, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, পলিটিক্যাল পার্টি অথবা কোনো অর্গানাইজেশনের তরফ থেকে যদি আয়োজিত হয়, তাহলে আমাদের মতামত নিতে হয়, আমরা দেখে বলি যে মঞ্চটা কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এটা জেনারেলি আমরা বলে থাকি। কিন্তু এই প্রশ্নে আমাদের কাছে কেউ আসলো না। তো আপনাদের কি মনে হয়েছে যে এটা তো একটা অস্বাভাবিক উচ্চতা মনে হয়েছে, এবং তার উপরে যে পতাকাটা, যে দণ্ডতে লাগানো ছিল, সেটা কাঠের না, এবং এটা মেটালের, এবং এটাই তো সবচেয়ে সমস্যাটা হয়ে গেল। আমরা জিজ্ঞেস করলাম কত হাইট হবে, বলে এটা তো বলতে পারছি না। তখন বলছেন যে এটা আপনার বিদ্যুৎ দপ্তরের লোকরা বলতে পারবে। ওনার ওখানে বসে আমরা আবার ফোন করলাম বিদ্যুৎ দপ্তরের এই ভদ্রলোকের কাছে, তিনি বললেন যে এটার হাইট হচ্ছে 6.37 মিটার। এই হাইটে এটা আছে, তার মানে হচ্ছে রথের চূড়া 6.37 মিটারের চাইতেও বেশি। কিন্তু আমরা যখন রথটা দেখলাম তখন উপরটা তো নাই, ওটা তো ভাঙা পড়ে গেছে, এটা হয় সরিয়ে ফেলেছে, হয়তো নাই, এটা আমরা দেখেছি। যাই হোক,
ওখান থেকে বেরিয়ে তখন আমাদের মনে হলো আমাদের ইসকনের মন্দিরে যাওয়া দরকার, তাদের সঙ্গে কথা বলা দরকার। ওখান থেকে বেরিয়ে আমরা ইসকন মন্দিরে যাই। ইসকন মন্দিরে 3 জন লোক ছিলেন, তাতে যিনি প্রধান ব্যক্তি তার সঙ্গে কথা বলে জানলাম তিনি সম্ভবত পশ্চিমবাংলার বর্ধমানের কাছে কোথাও থাকতেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে লেখাপড়া জানা মানুষ। তিনি স্পেল বাউন্ড, কোনো কথা বলতে পারছেন না, এবং তাকে যখন জিজ্ঞেস করছি তার চোখ দিয়ে জল বেরোচ্ছে, তার সঙ্গে 2টো লোক দাঁড়িয়ে আছে। তাই বললাম দেখুন আমরা তো আপনাদের কাছে জানতে এসেছি, আমাদের তো একটু বিষয়গুলো জানতে হবে, একটু আমাদের সাহায্য করুন। তখন আমাদের প্রথম প্রশ্ন ছিল এই যে রথটা আপনারা তৈরি করলেন এটার জন্য কি আপনাদের ইসকনের কোনো স্পেসিফিকেশন আছে? বলছে না এরকম কোনো স্পেসিফিকেশন নেই। তাহলে এই রথটা আপনারা তৈরি করলেন কি করে? তাতে জবাব দিলেন আগরতলার যে ইসকন রথ আছে এটা অনেক আগে থেকেই আগরতলায় চলছে, আমরা জানি, আমাদের সরকার থাকতে আমরা দেখেছি। তৈরি করতে সাহায্য করেছেন, তাকে যারা সহযোগিতা করেছেন তারা একাধিকবার আগরতলায় গেছেন, ইসকনের এই রথটি দেখে ফিরে এসে টাইম টু টাইম এটা অনেকটা তার আদলে রথযাত্রা তারা করেন। সব জায়গায় তাদের নির্দেশ গেছে একটা স্পেসিফিকেশন দিয়ে যে এখন থেকে এই স্পেসিফিকেশনের বাইরে পারহ্যাপস ইনক্লুডিং হাই রথ তৈরি করা যাবে না, এবং এটা ইসকনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত, পারমিশন না হওয়া পর্যন্ত এই রথ নিয়ে রাস্তায় বেরোনো যাবে না, এটুকু বললেন। তারপরে বোঝা গেল এখন তাদেরকে আমরা এর বাইরে অন্য কোনো কথাবার্তা জিজ্ঞেস করে বিব্রত করার চেষ্টা করিনি। লক্ষ্য করলাম যে ভদ্রলোক একটু খুব নিজেই সেখানে অস্বাভাবিক অবস্থা তিনি ফিল করছেন, তার এক্সপ্রেশন। আমাদের যদিও তাদের মন্দির থেকে প্রসাদ খাওয়ার জন্য অনুরোধ করেছেন, আমরা হাত জোর করে বলেছি দেখুন আজকে প্রসাদ খাওয়ার মতো অবস্থা নেই, আমরা আরো কয়েকটা জায়গায় যাব, পরে এসে আপনাদের সঙ্গে আবার কথা বলবো, দরকার হলে আপনাদের প্রসাদ আমরা খাবো, ঠিক আছে। ওখান থেকে বেরিয়ে আমরা সরাসরি হাসপাতালে যাই, মহকুমা হাসপাতালে। মহকুমা হাসপাতালে সেখানে যে ডাক্তার বন্ধুটি ছিলেন মহিলা, তিনি আমাদের মেডিকেল কলেজ থেকে সম্ভবত 3rd গ্রুপের তিনি পাশ করে ওখানে কাজ করছেন। তিনি বিবাহিতা, তার হাজব্যান্ড ব্যাংকে চাকরি করেন, তার বাড়ি মান্দায়, তার হাজব্যান্ডের বাড়ি খোয়াই, ঠিক আছে। তার কাছ থেকে জানলাম, তিনি বললেন 6 জন ডেড বডি নিয়ে এসছে হাসপাতালে, আর বাকি ছিল সেখানে 19 জন। এই 19 জনের মধ্যে 10 জনকে তারা কুমারঘাট হাসপাতালে ভর্তি করান, বাকি 9 জনকে এই আহত যারা হয়েছেন তার জখমের যে গভীরতা তার ভিত্তিতে তারা মনে করেছেন তাদের পক্ষে চিকিৎসা করা সম্ভব না, তারা কৈলাসহর জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। কৈলাসহর জেলা হাসপাতালে তাদেরকে দেখে সেখান থেকে 7 জনকে প্রায় সঙ্গে সঙ্গেই সেদিনই জিবি হাসপাতালে রেফার করেন। অন দি ওয়ে টু জিবি সেখানে একজন মারা যান, জিবিতে 6 জন এসে ভর্তি হন। আমরা জিজ্ঞেস করলাম হাসপাতালে এখন ওই দিনের ঘটনায় যারা অ্যাডমিশন নিয়েছিলেন তাদের কেউ আছে কিনা, বলে না, আজকে বাকি 10 জন তারা রিলিজড হয়ে গেছেন, তারা বাড়িতে চলে গেছেন। কিন্তু ফটিকরের যে হাসপাতাল আছে, হ্যাঁ এটা ছোট হাসপাতাল, কেমন, সেই হাসপাতালে যে সেদিনও রোগী ভর্তি হয়েছিল, বা কালকে যে আমরা দেখা করলাম হয়তো সকাল পর্যন্ত রোগী ছিল, এটা মহকুমা হাসপাতাল থেকে কোনো তথ্য আমরা পাইনি। তাতে আমাদের মনে হয়েছে যে এটাই বোধহয় হিসেব। এই সমস্ত তথ্য জানার পর আমরা সবার বাড়িতে আমরা গেলাম যারা মারা গেলেন, তাতে মহিলা, পুরুষ, বয়স্ক, মাঝারি বয়সের, নিকটাত্মীয়, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তাতে চোখের জল ফেলছেন, কেউ কেউ হাউ হাউ করে চিৎকার করে কথা বলছেন, আমরা বাঁচবো কি করে, যার মানে সাধ্য শান্তি করছি, কোথায় আমার তাদের করার কথা আমাকে এখন তাদের করতে হচ্ছে, এরকম। অনেক বাড়িতে 3-4টা বাড়িতে দেখলাম বাচ্চা বাচ্চা ধরা গলায়, হাতে এই যে কুশাসন এগুলি নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছে না কি ঘটনা ঘটে গেছে। ছোট্ট কিন্তু ছেলেমেয়েরা আজকাল আমি লক্ষ্য করছি একটু কথাবার্তায় চটজলতি বলতে পারে, স্কুলে পড়ে, কেউ 2তে, কেউ কেজি 2তে পড়ে, কেউ স্কুলে 4-এ পড়ে, হ্যাঁ, গরিব পরিবার, অধিকাংশ গরিব পরিবার, তারা একটা বিভ্রমে পড়েছে।
এখন পুরুষটা যদি মানে তার কোনো নিয়মিত আয় নাই, দৈনিক মজুরিতে কাজ করে, সে যদি সেখানে মজুরির জন্য যায়, বাচ্চাগুলি কে দেখবে? মা তো নাই। আর বাচ্চাগুলি যদি সে দেখে, তাহলে বাচ্চাগুলি খাওয়াবে কি? জামা কাপড় ইত্যাদি, জুতা ইত্যাদি পরে স্কুলে যেতে হবে, পয়সাটা কোত্থেকে আসবে? এরকম একটা দুশ্চিন্তা যদি এগুলো প্রকাশ করেনি, আমরা যতটা বুঝার বুঝেছি, আমাদের তরফ থেকে যতটা অভয় দেওয়ার আমাদের পার্টির সীমাবদ্ধতার মধ্যে, সেগুলো তাদেরকে আমরা বলার চেষ্টা করেছি। সমস্ত বলার পর তারপর আমরা মহকুমা শাসকের সাথে সাক্ষাৎ করি। মহকুমা শাসক দেখলাম তিনিও যথেষ্ট মানে মানে মানসিকভাবে বিপর্যস্ত, উদ্বিগ্ন। দুপুরের পর থেকে আমরা গেছি শুনে তিনি অপেক্ষা করছেন আমরা তার সঙ্গে সাক্ষাৎ করবো, এটা জেনে কথাবার্তা বললাম। তিনি যেটা বললেন যে আপনার প্রাথমিকভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে তহবিল, সেই তহবিল থেকে এটা অল ইন্ডিয়া মানে গাইডলাইনই তাই, তার থেকে প্রাথমিকভাবে 10,000 টাকা করে এই সমস্ত পরিবারগুলোকে তারা সাহায্য করেছেন। আর তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে একটা ডিক্লারেশন হয়েছে, আমরা এটা দেখেছি। আমাদের মুখ্যমন্ত্রীও তহবিল থেকে একটা ডিক্লারেশন করেছেন, সেটা আমরা শুনেছি। চিকিৎসার ব্যাপারে তিনি বললেন সরকার থেকে আমরা দায়িত্ব নিচ্ছি। এখন ওনাকে আমরা যেটা অনুরোধ করে এসেছি যে দেখুন, ইসকন তো একটা বেশ বড়সড় সংগঠন, এবং যাদের বাড়িতে আমরা গেলাম তারা যেটা বললাম, তাদের একটা ক্ষোভ দেখলাম। ইসকনের তরফ থেকে তাদের বাড়িতে কেউ গিয়ে খোঁজখবর কিছুই করেনি। তাদের রথের জন্যই তো এই ঘটনাটা ঘটলো। এই বহিঃপ্রকাশটা অনেকেই কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে বলেছেন। এক দুজন তো খুবই উত্তেজিত, ওই পুরুষ মানুষ যদিও মাঝারি বয়সের। তো আপনি তাদের সঙ্গে দয়া করে একটু কথা বলুন। সরকার থেকে যে উদ্যোগ নিয়েছে সেটা তো ঠিক আছে, তারা তো এই মানে পরিবারগুলির পাশে তাদের দাঁড়ানো দরকার। আপনি আপনার তরফ থেকে মহকুমা শাসক এবং ততোধিক হচ্ছেন আপনি একজন হিউম্যান বিং, সেদিক থেকে তাদের সঙ্গে আপনি কথা বলুন। বললেন না ঠিক আছে, আপনারা যেটা বলেছেন আমরা বলবো। আর তাকে আমরা যেটা অনুরোধ করেছি যে সাহায্যগুলো সরকার করেছে ঠিক আছে, আমরা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আপনিও আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতায় পরিবারগুলো ঘুরে যা তথ্য সংগ্রহ করেছেন, যদি সংগ্রহ করাতে এখনো অসম্পূর্ণতা থাকে, এগুলো সংগ্রহ করে সরকারের কাছে আপনিও আপনার দিক থেকে একটা আবেদন করুন এই পরিবারগুলোতে একটা করে সরকারি চাকরি যাতে ব্যবস্থা করে। তিনি তো দেখলাম বিরোধিতা করলেন না, বললেন যে ঠিক আছে আমি আমার মতো করে এই উদ্যোগ নেব। সেখান থেকে এসে আমরা 5:30টায় রওনা হয়ে আগরতলা জিবি হাসপাতালে আসি। তাতে আমরা 10 জনকে আমরা দেখেছি ঘুরে ঘুরে। তাতে মহিলা হচ্ছেন 5 জন, বয়স্ক পুরুষ হচ্ছেন 1 জন, আর বাকিরা হচ্ছে কম বয়সী শিশু এবং একটু বেশি বয়সের, তার মধ্যে মেয়ে আছে 1 জন। এবং ডাক্তারবাবুদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি। তাতে বিশেষ করে আইসিইউতে যারা আছেন 3 জন মহিলা, এবং মেয়েটি যাকে সর্বশেষে আমরা দেখলাম তাদের বার্ন ইনজুরি একটু বেশি, 60, 65 বা 50-র কাছাকাছি, আরেকজনের তো 60-র উপরেই তারা বলল। এগুলি নিয়ে ডাক্তারবাবুরা চিন্তিত, তারা দেখছেন, চেষ্টা করছেন এবং বলছেন এখন তো ঠিক আছে, কিন্তু যখন এগুলো শুকোতে শুরু করবে তখন পরিস্থিতিটা কোন দিকে যাবে বুঝতে পারছি না। আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এগুলো সব দেখলাম। বেরিয়ে আসার সময় তাদের পরিবারের লোকজন যারা সেখানে ছিলেন, প্রথম থেকে আছেন, তারা কেউ কেউ উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলে ফিরে এসেছি। এই হচ্ছে সাম টোটাল আমাদের যাওয়া দেখা অভিজ্ঞতা, তার ভিত্তিতে যেটা আপনাদের সামনে বললাম। এখন সবটা দেখার পর আমরা যেটা আলোচনা করেছি এবং আমাদের পার্টির নেতৃত্বের সাথে আমরা কথা বলেছি, আজকে আমাদের সম্পাদক মণ্ডলীর সভা ছিল, সেখান থেকে এটা পার্টির পক্ষ থেকে আমরা বলছি যে 3-4টা বিষয় আমরা সরকারের কাছে দাবি করছি, পরামর্শ বলতে পারেন, দাবিও বলতে পারেন। সেটা হচ্ছে প্রথমত ডিএমকে দিয়ে এটা তদন্ত করার কথা। সেখানে মুখ্যমন্ত্রী সেদিনই রাতের বেলা কুমারঘাটে একটা প্রেস মিট করতে গিয়ে তিনি বলেছিলেন 7টা মানুষ মারা গেছেন এবং হাসপাতালে এখনো 10 জনের কথা বললাম। আরও হয়তো কিছু আছেন, তারা হয়তো সবাই হাসপাতালে যাননি। আর কৈলাসহরের 3 জন হাসপাতালে আছেন। তাহলে এখানে 10, ওখানে 13 জন কিন্তু এখন হসপিটালে আছে। এর মধ্যে একটু বড় অংশটা বার্ন ইনজুরি এবং অন্যান্য। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘটনার যে গভীরতা, ত্রিপুরায় এরকম ঘটনা ঘটেনি। এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা খাটো করছি না, কিন্তু আমাদের মনে হয়েছে এটা একটা জুডিশিয়াল ইনকোয়ারি করা দরকার এবং এটা হাইকোর্টের এখন যিনি মানে বিচারকের দায়িত্ব পালন করছেন
তাদের মধ্য থেকে কাউকে দিয়ে এটা তদন্ত করা দরকার এবং সরকারের তরফ থেকে জুডিশিয়াল ইনকোয়ারি করার সময় তার তো মানে কি কি বিষয় করবেন তারা বলে দেবেন এবং সেখানে এটা সময়ে ঠিক করে দেওয়া দরকার। জেনারেলি জুডিশিয়াল ইনকোয়ারি অনেক সময় নিয়ে যায়, মানুষ ঘটনাও ভুলে যায়, তাহলে তো চলবে না। যত দ্রুত সম্ভব এনকোয়ারি কমপ্লিট করা দরকার এবং দ্রুততার সঙ্গে এই গোটা ঘটনার জন্য মূলত দায়ী কারা এটাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, এটা যাতে দ্রুততার সাথে গ্রহণ করা যায় তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি করছি। দ্বিতীয়ত আমরা যেটা বলছি, আপনার এই যে আমরা যেটা বললাম, যারা মানে মারা গেছে যে পরিবারগুলো এখন অবধি যা দেখছি, এদের পরিবারে একজনকে সরকারি চাকরি দিতে হবে। সঙ্গে সঙ্গে আমরা যেটা বলছি যে বাচ্চাগুলো যেগুলো পড়াশোনা করছে, মা মারা গেছে অথবা বাবা মারা গেছে, মহিলাই বেশি, এদের জামা কাপড় বইপত্র জুতা এগুলি সব মিলিয়ে যারা যতক্ষণ পর্যন্ত অন্তত স্কুলের শিক্ষা 12 ক্লাস পর্যন্ত পড়ার চেষ্টা করছে, প্রথম পর্যায়ে ক্লাস 10 তারপরে 12, এদের দায়িত্বটা সরকারকে গ্রহণ করা উচিত। আমরা এটা সরকারের কাছে দাবি করছি। তৃতীয়ত আমরা যেটা বলছি সেটা হচ্ছে হাসপাতালে যারা আছেন, সরকার ঘোষণা করেছেন তাদের চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছেন এবং এটা সরকার দেখছেন, সময় লাগবে, তার জন্য পুরো দায়িত্ব নিচ্ছেন এবং অব্যাহত রাখতে হবে। বাইরে যদি নেওয়ার প্রশ্ন প্রয়োজন থাকে, ডাক্তারবাবুরা যদি বলেন, সেটা সরকার তাদের সঙ্গে কথা বলে দেখবেন। এখানে আমাদের বক্তব্য হচ্ছে এই ট্রিটমেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত এবং তারপরে যতক্ষণ না এরা স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকারকে ট্রিটমেন্ট প্লাস এই আহত চিকিৎসিত এই পরিবারগুলোকে আর্থিক দিক থেকে সরকারের দিক থেকে সাহায্য করা দরকার। এটাও আমরা সরকারের কাছে দাবি করছি। এই পরিস্থিতিতে এই মুহূর্তে এই কয়েকটা বিষয় আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যে 3 জন আমরা এই মানে টিমের মধ্যে ছিলাম, ফিরে এসেছি, অন্যরা তো ছিলেন তারা আসতে পারেননি, আমরা সবটা মিলিয়ে এই বক্তব্যটা রাখলাম আপনাদের মাধ্যমে। সরকারের দৃষ্টিতেও আমরা আনলাম, যারা মারা গেলেন, যারা আহত হলেন, জখম হলেন, তাদের কাছেও গেল এবং সারা রাজ্যের মানুষও দেখলো এবং একটা ব্যবস্থা এখন করা দরকার। শুধু রথের না, রথ হোক, নানা পূজা পালিতেও এখন এই ধরনের তো আপনার প্রসেশন বের হয় গাড়িতে করে উঁচু করে সারা ত্রিপুরার জন্য, তার একটা মানে একটা পদ্ধতি তো সরকারের তরফ থেকে গ্রহণ করা দরকার। পুলিশকে বিশেষ করে গুরুত্ব নিতে হবে, পূর্ত দপ্তরকে গুরুত্ব নিতে হবে, পাওয়ার ডিপার্টমেন্টকে গুরুত্ব নিতে হবে। এই 3টা ডিপার্টমেন্টকে ইনভলভ করে, এটা বড় শহর হোক ছোট শহর হোক, এই প্রশাসন ইত্যাদি বের করার আগে সরকারের দিক থেকে কতগুলি মানে সেখানে নিয়ম বিধি পদ্ধতি এগুলো চালু করা দরকার, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটতে না পারে। এই সতর্কতামূলক ব্যবস্থা সরকারের দিক থেকে গ্রহণ করা উচিত। এই হচ্ছে আমাদের তরফ থেকে বক্তব্য। যদি আমি কিছু মিস করে থাকি, কমরেড নারায়ণ কর আছেন, কমরেড তপন চক্রবর্তী আছেন, তারা দরকার হলে তার সাথে অ্যাড করবেন। এই তো কিছু আছে এই বিষয়ে কিছু নেই। অন্য কি বিষয় ভাই? আজকের দিনে এগুলি বলবো না। আপনারা লক্ষ্য করেছেন আমরা এখানে পলিটিক্যাল কথাবার্তা কিন্তু বলিনি। ওখানেও অনেকে আমাদের জিজ্ঞেস করেছে, আমরা কিচ্ছু বলিনি। উই ডিড নট পাস এনি কমেন্ট। কালকে হাসপাতালও বলেছে আপনাদের বাদ দিয়ে তাদেরকে যদি 3 জনকে বলি আপনারা কিন্তু বিরক্ত হতেন। যদিও তার মধ্যে দেশের কথা আমি শুনেছি আরো 1-2টা পত্রিকা তারা খবর পেয়েছেন, দিয়েছেন, এটা তো আমরা বাধা দিতে পারি না। আমরা বলেছি দেখি ভাই আমরা কথাবার্তা বলে কালকে বলবো। কোনো জায়গাতে কিন্তু আমরা কোনো রাজনৈতিক বক্তব্য রাখিনি। আজকে এই বিষয়গুলি থাকুক,
যদি এগুলো নিয়ে আপনারা জানতে চান পরে আমরা কথা বলবো, আজকে বলতে চাইছি না, ঠিক আছে? বললাম তো রিটেনই কি সব কথা, আপনারা এগুলো ক্যারি করলেই তো হয়। হ্যাঁ, তারপরে যদি সরকার বলেন রিটার্ন দিক না দিলে বলবো আমরা তো সবসময় রিটেনের জন্য অপেক্ষা করতাম না। আমরা যখন সরকার চালিয়েছি সবসময় রিটেন না আসলে হবে না এরকম করিনি, নিজেরা উদ্যোগ নিয়েছি, নেওয়ার পরেও যেখানে খামতি ঘাটতি দেখেছি, জনমত যখন দেখেছি, পত্রিকায় যেগুলো বহিঃপ্রকাশ ঘটেছে এগুলো দেখে কিন্তু আমরা তৎক্ষণাৎ আমাদের যে অসম্পূর্ণতা এগুলি ওভারকাম করার জন্য আমরা স্টেপস নিয়েছি। এখন গভর্নমেন্টের তরফ থেকে যদি আমাদের যে কথাগুলি বললাম তার পরিপ্রেক্ষিতে যদি বলেন কই আমাদের কাছে তো লিখিত আসলো না, তাহলে কাইন্ডলি যদি আমাদের ইনফর্ম করেন দেবো আমরা, এটা লিখিত দিতে তো আপত্তির কিছু নাই, কিন্তু এটা তেমন একটা প্রয়োজন আছে মনে তো হয় না। যা বললাম ভেরি ভেরি রেলিভেন্ট, এই আর কি, ঠিক আছে? এনকোয়ারি করবে। আর কারো কিছু আছে? থ্যাংক ইউ অল, আপনারা এসছেন, আপনাদের নমস্কার জানাচ্ছি। আমরা প্রথমেই সম্বর্ধনা জ্ঞাপন করতে চাই ডক্টর সঞ্জীব কুমার দেব মহোদয়কে, এবং এরপরে আমরা সিনিয়র ডক্টর যাদের সম্মাননা জ্ঞাপন করছি তাদের জন্য যে কথাগুলো উচ্চারণ করে নিজেরা ধন্য পেয়েছি, মে ইউ লিভ বি ওয়ান্ডারফুল অ্যান্ড হেলদি লাইক ইউ মেড ইট ফরএভার, ইউ আর অ্যান ইনকার্নেশন অফ গড। আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে সিনিয়র ডক্টর সঞ্জীব কুমার দেব মহোদয়কে। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর এন দারুণ মহোদয়কে। তিনি এবারে সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর দেবাশিস রায় মহোদয়কে। ডক্টর দেবাশিস রায় মহোদয়কে এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর জে কে দেববর্মা মহোদয়কে। তিনি প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা, ওনার জন্য জোরে করতালি আশা করব। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সম্মাননা জ্ঞাপন করছেন ডক্টর এবারে ডক্টর জে কে দেববর্মা মহোদয়কে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর জে এম ঘোষ মহোদয়কে। এরপর আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর এস এন চৌধুরী মহোদয়কে। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর জে এম ঘোষ মহোদয়কে। ডক্টর এস এন চৌধুরী মহোদয়কে এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। এরপর সম্বর্ধনা জ্ঞাপনের জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করব ডক্টর বিশ্বজিৎ পাল মহোদয়কে। ডেন্টাল সার্জন ডক্টর বিশ্বজিৎ পাল মহোদয়কে এরপর মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডেন্টাল সার্জন ডক্টর বিশ্বজিৎ পাল মহোদয়কে। এরপর মঞ্চে এসে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য বিনম্রভাবে অনুরোধ করব ডক্টর শাহেদ
এরপর সম্বোধনা জ্ঞাপন করবার জন্য অনুরোধ করব ডক্টর নির্মল দেবনাথ মহোদয়কে, আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর নির্মল দেবনাথ মহোদয়কে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। এরপর মঞ্চে আসার জন্য অনুরোধ করব ডক্টর শহীদ মোয়াজ্জম আলী মহোদয়কে। এরপর আমরা সম্বোধনা জ্ঞাপন করব ডক্টর সবিতা পাল মহোদয়াকে, আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর সবিতা পাল মহোদয়াকে আমরা সম্বোধনা জ্ঞাপন করব। এরপর হোমিওপ্যাথি ডক্টর গৌর হরিপাল মহোদয়কে সম্বোধনা জ্ঞাপন করব। এবারে আমরা সম্বোধনা জ্ঞাপন করব হোমিওপ্যাথি ডক্টর গৌর হরিপাল মহোদয়কে। এরপর সম্বোধনা গ্রহণ করবার জন্য বিনম্রভাবে অনুরোধ করব ডক্টর অরুণ কুমার দেবনাথ মহোদয়কে। এবারে সম্বোধনা জ্ঞাপন করব ডক্টর অরুণ কুমার দেবনাথ মহোদয়কে। এরপর আমরা একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিলেকশন এই বিভাগে অনবদ্য অবদানের স্বীকৃতি রেখেছেন যে চিকিৎসকরা, তাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। টিএমসি অ্যান্ড ডক্টর বার্ড টেকনিক টিচিং হসপিটালে চিকিৎসক প্রফেসর অ্যান্ড এইচওডি ডিপার্টমেন্ট অফ সার্জারি প্রফেসর ডক্টর অজয় সাহা মহোদয়কে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। একাডেমিক বিভাগে তিনি আমাদের পথ প্রদর্শক, সেবার জন্যে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে প্রফেসর ডক্টর অজয় সাহা মহোদয়কে। এরপর অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব এসডিএমও করব ডক্টর ধনমণি ত্রিপুরা মহোদয়কে। এসডিএমও করব অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে অনবদ্য অবদানের জন্য আজ শংসাপত্র এবং সম্বর্ধনা গ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছ থেকে। সবার কাছ থেকে জোরে করতালি আশা করছেন। অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে এবারে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ মহোদয়কে, সিএমও ঊনকোটি। ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার সিএমও ঊনকোটি, কৈলাসহর ত্রিপুরা, ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ। এবারে ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসে বিশেষ অবদানের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করবেন ডক্টর মিলন ভক্ত জমাতিয়া, এমওআইসি, নতুন বাজার সিএসসি। এরপর ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসে বিশেষ অবদানের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ডক্টর চিরঞ্জিত দেব মহোদয়কে, এমও আনন্দবাজার
সিএসসি। নর্থ ত্রিপুরা থেকে যদি কেউ এসে থাকে তাহলে আনন্দবাজার সিএসসি এবং ডক্টর চিরঞ্জিত দেবের হয়ে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। এবারে বেস্ট ডিস্ট্রিক্ট টু বি অ্যাওয়ার্ডেড ফর ব্লাড ডোনেশন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যখন আমাদের বিভিন্ন হাসপাতালে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল তখন আহ্বান রেখেছিলেন সবাইকে স্বেচ্ছায় রক্তদানে। সেখানে বিশেষ অবদান রেখেছে যারা, তাদের আমরা শংসাপত্র দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করব। এবারে সিএমও যাদেরকে আমরা ঘোষণা করব তার সিএমওকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। সিএমও সাউথ ডিস্ট্রিক্ট প্রথম হয়েছে ব্লাড ডোনেশনে, প্রথম হয়েছে CMO South District. CMO along with the member of the ATGDA কে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। স্বেচ্ছায় রক্তদানে প্রথম স্থান দখল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের আহ্বানে স্বেচ্ছা রক্তদানে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে একেবারে প্রথম সাউথ ডিস্ট্রিক্ট। ডাক্তার দিলীপ দাস মহোদয়কে অনুরোধ করব ওনার হাতে শংসাপত্র তুলে দেবার জন্য এবং সম্বর্ধনা জ্ঞাপন করবার জন্য। সিএমও সাউথ ডিস্ট্রিক্ট। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে গোমতী ডিস্ট্রিক্ট। সিএমও এবং এডিটিডিএ সদস্যদের মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। গোমতী ডিস্ট্রিক্ট ব্লাড ডোনেশনে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে। এরপর তৃতীয় স্থানে রয়েছে নর্থ ডিস্ট্রিক্ট। স্বেচ্ছা রক্তদানে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে গোমতী ডিস্ট্রিক্ট, শংসাপত্র এবং সম্বর্ধনা গ্রহণ করছে। এবারে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব নর্থ ডিস্ট্রিক্টে সিএমও এবং এটিজিডিএ সদস্যদের মঞ্চে চলে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র চিকিৎসা শাস্ত্র নয়, নার্সিং সেবাতেও যারা বিশেষ কৃতিত্ব অর্জন করেছে তাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করতে চাই আজ এই অনুষ্ঠানে। রিটায়ার্ড নার্সিং অফিসার চপলা দেবরায়কে আজ আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। সম্বর্ধনা জ্ঞাপন করবেন ডাক্তার অশোক সিনহা মহোদয়। তিনি 1982 সাল থেকে 2016 সাল পর্যন্ত নিষ্ঠার সঙ্গে তার কর্ম রেখে আছেন এবং তাতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন চপলা দেবরায়। ওনাকে এবারে সম্বর্ধনা জ্ঞাপন করছেন ডাক্তার অশোক সিনহা মহোদয়। এবারে নার্সিং অফিসার উত্তর ত্রিপুরার হয়ে সন্দীপ বিশ্বাস পুরস্কার গ্রহণ করবে। উত্তর ত্রিপুরার একজন নার্সিং অফিসার, তিনি বর্তমানে রাজভবন ক্লিনিকে রয়েছেন। ওনার কর্মজীবনে দারুণ স্বীকৃতি রেখেছেন, তার জন্যই আজ আমরা তাকে সম্বর্ধনা জ্ঞাপন করে নিজেরাও ধন্য হতে চাই। উত্তর ত্রিপুরার হয়ে সম্বর্ধনা নিচ্ছেন সন্দীপ বিশ্বাস।
ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্যে বিনীতভাবে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। ডক্টরস ডে উপলক্ষে আজকের যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর অশোক সিনহা, অনারেবল ভাইস চেয়ারম্যান, ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন আয়োগ ত্রিপুরা, ডক্টর দিলীপ দাস, প্রাক্তন বিধায়ক এবং কনসালটেন্ট অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিস্ট। মঞ্চে আসীন আছেন ডক্টর দেবাশিস বাসু, সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, শ্রী সুভাষিস দাস, এডিশনাল সেক্রেটারি হেলথ অ্যান্ড এমডি NHM গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডক্টর সুভাষিস দেববর্মা, ডাইরেক্টর হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা, প্রফেসর ডক্টর HP Sharma, Director Medical Education, Government of Tripura, Dr. Supriya Mollik, in charge, Director Family Welfare and Preventive Medicine, Dr. Pradeep Kumar Debarma, Joint Director, Health Services, Government of Tripura, Organizing Secretary, এই ডক্টরস ডে উপলক্ষে আমার সামনে উপস্থিত আছেন রিনাউন্ড ডক্টর, সিনিয়র এবং জুনিয়র এবং ফ্যাকাল্টি মেম্বার্স, AJMC এবং আমাদের TMC, তাছাড়া এখানে যারা স্টুডেন্টরা আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই ডক্টরস ডে উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে ডিটেলস আলোচনা হয়েছে ভারতরত্ন সম্পর্কে এবং আমার এখানে আর বেশি কিছু আলোচনার নাই, তবু আমার কিছু বলতে হবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সিঙ্গির বিলে একটা ঘটনা হয়েছিল। এখানে একজন ডাক্তারবাবু আছেন, উনি আমাকে রাত্রি তখন কিন্তু প্রায় 10:30 বা এরকমই হবে, ফোন করেছেন উনি আমাকে যে এরকম ডাক্তারের উপর আক্রমণ হয়েছে এবং তাকে সাংঘাতিকভাবে মারধর করা হচ্ছে। সাথে সাথে আমি ফোন করলাম এসপিকে, ডিজিকেও ফোন করলাম। কি কারণে মারলো সেটা ইম্পর্টেন্ট না, এই ধরনের যে অসভ্যতামি আমি বলবো বা গুন্ডামি ডাক্তারদের উপর কোনো অবস্থায় এই সরকার বরদাস্ত করে না। সাথে সাথে বললাম অ্যারেস্ট করতে, এবং অ্যারেস্ট হয়েছে। আমাদের জেলা খবর এসেছে 3 জনের মতো অ্যারেস্ট হয়েছে। পরদিন আমাদের সেক্রেটারি সাহেবও গেছেন, ওনার সাথে আরেকজন গেছেন, দুজনে ওখানে দেখেন। ওনাদের বলেছি ওখানে যান, দেখুন দেখুন ঘটনা তো হয়ে যায়। আমি সব জায়গায় বলি যে এই পৃথিবীতে আসার সময় ডাক্তারদের সার্টিফিকেট লাগে, আর মরবার পরেও ডাক্তারের সার্টিফিকেট ছাড়া শ্মশানেও তোমার স্থান হবে না। কেন ডাক্তারদের উপর তোমাদের আক্রমণ? তো সেই জায়গায় এখনো এটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি বলি মাঝে মাঝে, অ্যাওয়ারনেস মানুষ ভুলে যায় অনেক সময়। ঠিক আছে, তাদের স্বজনকে হারিয়েছে, কোন একটা বিশেষ কারণে উত্তেজিত হয়েছে, আগে তো আরো বেশি হতো আমার যতটুকু মনে হয়। আমরা এর আগে অনেক ইতিহাস আছে, কিন্তু ঘটনা ঘটবার পর কোনো অবস্থায় কাউকে ছাড় দেওয়া হবে, সেটা কিন্তু আমি এশিওর করতে পারি। এবং বিশেষ করে আমাদের যারা এই প্রফেশনে আছে তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। আজকে ভারতরত্ন ডাক্তার বিধান রায়ের জন্ম এবং মৃত্যুদিন আমরা পালন করছি। পাশাপাশি আমাদের দেখতে হবে যে এই গত 1 বছর পর আবার পালন করছে, এবং এই 1 বছরে আমরা কি কি করলাম নিজেরা ডাক্তার হিসেবে, আমি 1 বছরে কি কি কাজ করলাম, এটাও আজকের দিনে কিন্তু আমাদের ভাবা উচিত। সারাদিন কাজ করেন ডাক্তারবাবুরা,
সারাদিন কাজ করে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একটা পরিবেশের প্রয়োজন ডাক্তারবাবুদের কাজ করার জন্য। সেইভাবে এই সরকার যায়, সমস্ত হসপিটালে যাচ্ছি আমরা সবাই, গিয়ে দেখছি কোথায় কোথায় খামতি আছে। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন, বাজেটে 10% আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের খরচ, এবার আরো অনেক হয়তো বাড়বে। তো সেইভাবে আমরা স্বাস্থ্য ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না। এবং আমরা সবাই বলি যে ভগবান আমাদের তৈরি করেছেন, কিন্তু ডাক্তারবাবুরা এই যে তৈরি করাকে, তাদেরকে সেভ করার জন্য ডাক্তারবাবুরা, ভগবান তৈরি করেন কিন্তু ডাক্তারবাবুরা ওনাদের সেভ রাখেন। এটা অনেকে বুঝে না অনেক সময়। এখানে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে, এই গভর্নমেন্ট স্বাস্থ্য দপ্তর কি কি করেছে, NHM এর তরফ থেকে কি কি করা হয়েছে ডাক্তারবাবুদের জন্য, বা এলাইড যারা অন্যান্য যারা সংগঠনের যারা আছেন এখানে উপস্থিত আছেন, তাদের অলরেডি জানেন বিষয়গুলো। কিন্তু এখানে দেখুন, আমাদের আগে স্পেশালিস্টের কোনো আমাদের হেলথ সার্ভিস রুলসে সেটা ছিল না, সেটা আমরা করেছি। এর মধ্যে অনেকের মন খারাপ যে যারা প্রথমে আমরা ক্লিনিক্যাল যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরকে আমরা স্পেশালিস্ট হিসাবে আমরা প্রথমে ঘোষণা দিয়েছি। আমি বললাম সেক্রেটারি সাহেবকে যে না, যারা পোস্ট গ্রাজুয়েশন করেছে অন্য সাবজেক্টও, সেটা মাইক্রোবায়োলজিতেও হোক বা অন্য প্যাথোলজিতেও, মানে যেখানে নন ক্লিনিক্যাল সেখানেও তাদেরকেও দিতে হবে। সেভাবে আমরা করেছি, সরকার ওনার ইয়েতে করেছি আমরা। কিন্তু দেখা গেল যে আমাদের যখন আমরা ঘোষণা দিলাম যে 6 বছরের পরে তবেই আমরা NOC দেব, বুঝতে হবে কেন আমরা এই ব্যবস্থাটা করলাম। মাত্র 6 মাস চাকরি করে সবাই NOC নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করতে চলে গেল। এতে করে আমরা 31% আমাদের ডাক্তারবাবুরা এখন বাইরে। তো এই যে একটা রেস্ট্রিকশনের মধ্যে 10% মাত্র আমরা দিতে পারি, আমাদের রিজার্ভ থাকে, 31% হয়েছে। ডক্টরদের শর্টেজ বহু জায়গা থেকে আমাদের আসে যে আমার এখানে এই ডাক্তার লাগবে, এখানে ডাক্তার নেই, PhD ওপেন হয়েছে, ডাক্তার পাওয়া যাচ্ছে না। তো এর জন্য এই রেস্ট্রিকশনটা আনা হয়েছে, যে এটা আগেই ছিল, সেটাকে রিভাইভ করা হয়েছে। তো এর মধ্যে আমরা চিন্তা ভাবনা করছি যে এটাকে কিছু মডিফাই করা যায় কিনা, চিন্তা ভাবনা আছে। তো মন খারাপের বিষয় না, এবং যাদের বেশি মন খারাপ হয়েছে ওই যাদের বললাম নন ক্লিনিক্যাল যাদেরকে আমরা দিয়েছি, তাদের মধ্যে অনেক ধরনের হোয়াটসঅ্যাপে আমি দেখেছি, অনেক ধরনের ওরা কথাবার্তা লিখেছেন। তো ডাক্তার হিসাবে আমার মনে হয় এই কাজটা না করলেই ভালো হয়। আমরা নিশ্চয়ই এটা করবো, আমরা যাতে করে একটা সাম্যতা রেখে আমরা এই কাজ, মানে যাদের NOC দেওয়া সেটা আমরা করবো। অনেক কিছু হয়, হওয়ার পরে আবার চিন্তা হয় যে কিভাবে করলে ভালো হবে, সে বিষয়ে আমরা নিশ্চয়ই আমরা চিন্তা করি। সরকার সবসময় মানুষের যাতে ভালো হয় সেইভাবে আমরা চিন্তা ভাবনা করি। আজকের ওনার এই জন্মদিন এবং মৃত্যুদিনে যেটা আমাদের ডক্টর দিলীপ দাস, ডক্টর অশোক সিনহা বলেছেন যে আমরাই আমাদের যে ডক্টরস ডে আমরা পালন করি, এটা ঠিকই, সত্যিই এটা। কিন্তু আমরা আমাদের জন্মদিনে তো পালন করি নিজেদের, অন্যরা তো পালন করে না। তো করতে হবে, এটা অনেকদিন ধরে চলে আসছে। সেটা আমার জন্মদিন কে পালন করবে? আমাকে রেখেই জন্মদিন পালন করে। এখন আজকাল অবশ্য বাইরে আমাকে ফটো দিয়েও অনেকে সামনে রেখে জন্মদিন পালন করে। এটা করতে হবে। আর একটা সুবিধা হয়ে গেছে যে নিজে যেহেতু ডক্টর, তো যারা এখানে ডাক্তারবাবুরা আছেন তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ কন্ডিশন আছে। কোন একটা বিষয় হলে আপনারা অনেকটা ফিল করেন। আমি বিভিন্ন সময় আপনাদের সাথে বিভিন্ন আপনাদের কনফারেন্সে আমি এসেছি যে আমাদের একজন গার্জিয়ান আছে যিনি আমাদের কথা বুঝবেন, গেলেই সুবিধা হবে। সেটা কিন্তু অনেক ইজ অফ বিজনেস যেটা বলি, ইজ অফ
বোয়িং হয়ে গেছে এখন, যখন তখন আপনারা চলে আসেন, আমার দরজাও খোলা থাকে, কোনো অসুবিধা হয় না। তো সেটা আমরা করছি। ডক্টর হওয়ার সুবাদে একটা সুবিধা হয়ে গেছে, আমি যখন ভোটের জন্য যখন আমি ডোর টু ডোর করলাম, সেখানে গিয়ে অনেকে বলছেন যে আরে আপনি তো আমার ঠাকুমার চিকিৎসা করেছেন, আমার চিকিৎসা করেছেন, আমার মেয়ের চিকিৎসা করেছেন। ওই যে একটা অ্যাডভান্টেজ পেয়ে গেলাম। কিন্তু এই যে সেবা মনোভাব, ডাক্তারদের একটা সেবা মনোভাব, এটা ভিতর থেকে একটা আলাদা, যেটা দিলীপবাবু বলার চেষ্টা করেছেন, সেটা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ কন্ডিশন আমরা পেয়েছি। এতে করে পেশেন্ট দ্য ইফেক্ট অফ মাইন্ড, যখন আমরা ঘরে ঘরে গেছি, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে উনি ডাক্তারবাবু এসছেন, ওনার জন্য একটা আলাদা বাড়তি এটা, ওই যে আমাদের থাকে না 100-র মধ্যে যারা কোভিডের সময় যারা কাজ করেছে তাদের জন্য 10 মার্ক, তো 10 মার্ক আমিও যখন যাদের বাড়িতে আমি গেছি সেখানে আমি 10 মার্ক পেয়ে গেছি, এতে করে পাস করে গেলাম আর কি। আমাদের ডক্টরদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। এখানে ত্রিপুরাতে 35 বছরের রাজত্ব আমরা দেখেছি, কিন্তু বলতে আমি দ্বিধা করবো না, আমি এই কারণে ডক্টরকে যে সম্মান, এখানে কে ডক্টর, কে ইঞ্জিনিয়ার, কে আইএস অফিসার, দিস ইজ নট ইম্পর্টেন্ট, ছিল আমার লোক কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। ভালো মানুষের সংজ্ঞা কিন্তু একটা ওদের কাছে অন্যরকম ছিল, তুমি ভালো মানুষ হতে হবে বলতো, ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে না, কিন্তু ভালো মানুষ হতে হবে। তো আমার এক বন্ধু জিজ্ঞেস করছিলেন ভালো মানুষের সংজ্ঞাটা কি, বলে ওনাদের লোক হলেই ভালো মানুষ। এর থেকে আমরা বেরিয়ে এসেছি এখন, আমরা সেটা বলছি না যে আমাদের লোক হতে হবে, ডাক্তারবাবুরা ডাক্তারের কাজ করবে, ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারের কাজ করবে, আমার দলের হতে হবে বা আমার কথা মতো শুনতে হবে, সেটা খুব বাঞ্ছনীয় না। কাজের লোক হলে সবসময় সব জায়গার মধ্যে সমাদৃত, সবাই সম্মান করে। আজকে যার জন্মদিন এবং মৃত্যুদিন আমরা পালন করছি, একমাত্র ওনার যে ধর্ম ছিল অর্থাৎ কর্মেই কিন্তু ওনার পরিচয় আমরা পেয়েছি। একাধারে উনি রাজনীতিবিদ ছিলেন, এক দেশের জন্য উনি গান্ধীজির আহ্বানে উনি সত্যাগ্রহতে উনি যোগদান করেছিলেন, ফিলোসফিস্ট ছিলেন, সুচিন্তক ছিলেন, যেটা বলা হয়েছে যে কলকাতার আধুনিক যে ওয়েস্ট বেঙ্গলের রূপকার ওনাকে নাম দেয়, ওনার কর্মের কারণে এটা পরিচয়। এবং ডাক্তারদের মধ্যে একটা ভিতরে, হৃদয়ের ভিতরে যে একটা বিশেষ স্থান আছে, সেটাকে একটা প্ল্যাটফর্ম পেলে কিন্তু সেটা প্রকাশ পায়। এবং সেটা আমরা এই ধরনের গুণীজনদের সম্পর্কে যখন আমরা জানতে পারি তখন বোঝা যায়। মাঝে মাঝে আমরা এদিক সেদিক হওয়ার চেষ্টা করি যে ডাক্তারবাবুদের নিজেদেরও তার চাল চলন বলন, আমরা জানি ইরিটেট হয়, কাজের চাপে অনেক সময় ইরিটেট আমরা হয়ে যাই। ওপিডিতে যখন আসে এত পেশেন্টের লোড থাকে, আমরা চেষ্টা করছি পেশেন্ট লোড কি করে কমানো যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে যাতে স্টেট হসপিটালের যেসব ফেসিলিটিস গুলো আছে সেগুলো যদি ডিস্ট্রিক্ট লেভেলে করা যায় তাহলে ন্যাচারালি এখানেও অনেকটা কম হবে। ডিস্ট্রিক্টে হলে সমস্ত জায়গা থেকে, সমস্ত ডিস্ট্রিক্টে সাব ডিভিশন লেভেল থেকে সেখানে সেই পরিষেবা দেওয়া যাবে। আমরা চেষ্টা করছি এবং আধুনিক চিকিৎসার যা যা দরকার, আমি বহু জায়গায় পিএইচসি ওপেন করতে গেছি, সেখানে আমি দেখেছি আমরা কোনোদিন ভাবিনি এত সুন্দর পরিষেবা ওখানে, ইনফ্রাস্ট্রাকচার এত সুন্দর। আমরা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার চাইছেন যে হেলথ নিয়ে আমাদের কোন রকম কম্প্রোমাইজ আমাদের হবে না। আদারওয়াইজ 5 লাখ টাকা করে যেটা উনি আয়ুষ্মান ভারত যেটা দিচ্ছেন, আমরা কোনদিন ভাবতে পারিনি সেটা। এত বড় একটা প্রজেক্ট সারা পৃথিবীর মধ্যে নেই। আমরাও চেষ্টা করছি একটা আগামী দিনে আরো কিছু করার। হেলথ আমাদের প্রায়োরিটি এবং সেইভাবে আমরা কাজ করব। কিন্তু তার জন্য আমরাও আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, এই সরকারের সাথে আপনারা
সরকারের যে চিন্তা আমরা সাজেশন দিই, সেই সাজেশনগুলো আমরা নিশ্চয়ই নেব। যেটা আমি বললাম যে এনওসি নিয়ে অনেক হইচই হচ্ছে, আমি নিশ্চয়ই দেখবো এনওসির বিষয়টা। অনেক সময় অনেক জিনিস করতে হয়, কিন্তু করার পরে সেটাকে আবার দেখতে হবে এটা ঠিক কিনা। ইমপ্লিমেন্টেশন হওয়ার আগে যদি কোনো দেখা যায় যে, কারণ সবার সবসময় একই ব্রেন থেকে সব জিনিস বেরোয় না, যাদের জন্য তাদের যদি দেখা যেতে অসুবিধা হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমরা এগুলো দেখবো। তো সবাই মিলে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি, সেটা নিশ্চয়ই আমাদের করা সম্ভব হবে যদি সবাই মিলে আমরা কাজ করি। এবং সত্যনিষ্ঠ যে বিষয়, আমি যে কাজটা আমাকে দিয়েছে সেই কাজটা যেন আমি ঠিকভাবে করি। আমার কেন চিন্তা করতে হবে যে আমার ডাক্তারবাবু ওপিডির মধ্যে ঠিক টাইমে আসবে কিনা, আমার ডাক্তারবাবু ওপিডি টাইম শেষ করে উনি ঠিক সময় বেরোচ্ছে কিনা, কেন আমার চিন্তা করতে হবে? মানে এক এক সময় আমরা যখন ওটিতে আমরা কাজ করতাম, মানে চিন্তা করুন একবার, ভাবুন তো যে ওটির ভিতরে যখন আমরা যাই, যখন পেশেন্টকে ইনটিউবেশন করার পর, অ্যানেস্থেসিয়া দেওয়ার পর, যখন আমরা ছুরি কাতুরি নিয়ে আমরা নামি, এটা মন্দির থেকে কোনো অংশে কম নয়, মন্দির থেকে কোনো অংশে কম নয়। সমস্ত দায়িত্ব আপনার আমাদের যে পেশেন্টকে ভালো করা। মানুষ তাকিয়ে থাকে যে ডাক্তারবাবু, মানুষ সব বুঝে, কিন্তু এই ডাক্তারবাবু সমাজের ডাক্তারি করছে, কিন্তু তার বাইরেও সমাজের প্রতি তার কর্তব্য আছে কিনা, কিছু করছে কিনা, তার মধ্যে তার সেই ফিলিংস আছে কিনা। একবার মনে আছে টিএমসির মধ্যে একবার একটা ঘটনা হচ্ছিল, তো একজন বলছিলেন, এক ডাক্তারবাবু বলছিলেন, সামটাইমস ডক্টর শুড বি অ্যাক্টর। মাঝে মাঝে ওপিডির মধ্যে বা ইমার্জেন্সিতে বসে আছেন, তো পেশেন্ট যখন আসে, একজন বলছিলেন, কিন্তু আমরা এটা অবজেকশন দিয়েছি, না এটা হয় না, ডক্টর শুড নট বি অ্যাক্টর। তার কাজই হচ্ছে এই রুগীকে বাঁচানো। আমি মানে অ্যাক্টিং করে আমি দেখালাম যে আমি সাংঘাতিক এই পেশেন্টের প্রতি আমি সাংঘাতিক দরদ দিয়ে কাজ করছি, কিন্তু কাজের বেলায় অষ্টরম্বা, সেটা হয় না। কাজ করতে হবে সেটা মানুষ বুঝে, অ্যাক্টিং করার প্রয়োজন হয়। আর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সাব ডিভিশনাল লেভেলে এইসব প্রেশারের কারণে সবসময় একটা রেফারেলের একটা চিন্তা হয়ে যায় যে আমি যদি কোনো রকমে রেফার করে দিই, আমি তো বেঁচে গেলাম। সাব ডিভিশনাল থেকে ডিস্ট্রিক্ট থেকে এখানে, তাহলে কি হলো, তার যে এক্সপার্টাইজ সেটা কিন্তু আর ভালো হলো না, তার প্র্যাকটিস সে করতে পারলো না ভয়ে। এই যে ঘটনাটা ঘটলো, আমি একটা কথা বলছি, এরকম অনেক সময় এই ঘটনাগুলো হয়। একই জিনিস ত্রিপুরার মধ্যে অনেকে সামান্য কিছু একটা হলেই মানুষ বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা, অথচ এই অপারেশন এখানে হতেই পারে। আমার মনে আছে, আমার একটা কি ন্যাশনাল কি একটা খেলা হচ্ছিল, ফাইনাল খেলা হচ্ছিল, আমার টেন্ডেগুলি রাপচার হয়েছিল। সবাই বলছে যেতে হবে তাড়াতাড়ি কলকাতায়, একদম অ্যাম্বুলেন্স রেডি আছে, কোনো না। আমি এখানেই করিয়েছি, আমি ভালোই আছি। ডক্টর রতিন দত্ত সাহেবের এই টেন্ডেগুলি রাপচার হয়েছিল কলকাতায়, ডক্টর ঘোষের মাধ্যমে আমার মনে আছে ওনার অপারেশন হয়েছিল। উইথ ডিউ রেসপেক্ট টু হিম, ওখানে দেখা গেল ওনার ইনফেকশন হয়ে পা মোটা হয়ে গেছে। আমার তো কিছু হয়নি, আমি তো ভালোই হচ্ছিলাম। তো ডাক্তারদের উপর বিশ্বাস অর্জন করার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ অনেক সময় আমরা অনেক সময় পালিয়ে চলে আসি। আমার মনে আছে এখানে একজন সার্জন সম্পর্কে এরকমও বলা আছে, এখানে আমি নাম বলবো না, যে উনি দেখে দেখে সার্জারি করে, দূর থেকে দেখে সার্জারি করে, অথচ ভালো সার্জন, কিন্তু অথচ প্রমোশনও পেয়ে যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এখন প্রফেসর হয়েছে কিনা আমি জানি না, কিন্তু দেখে দেখে সার্জন। তো এটাই একটা দিক, আমি কামও করলাম না আর সমস্যাও হলো না। আর কাজ করলেই সমস্যা হবে। যদি আমি কাজ করি, অপারেশন করি, তবেই তো তার বিভিন্ন কমপ্লিকেশন হবে। তো এই ধরনেরও আছে অনেক জায়গায়। আর নিজের ব্যবসাটার দিকে খুব ভালো নজর থাকে। এই জায়গাটার থেকে যদি একবার চিন্তা যদি আমরা করি যে না, আমরা একটু চিন্তা করি, যদি এখানে বলা হচ্ছে আগে মাত্র 200 টাকা দিয়ে পড়াশোনা করেছেন ডক্টর দিলীপ দাস মহোদয় এখনকার তুলনায়, তাহলে ওর যে এডুকেশন লোন বা ইত্যাদি নিয়ে যদি 1 কোটি টাকা খরচা হয়, কিন্তু যাওয়ার আগে চিন্তা করতে হবে যে আমি 1 কোটি টাকা
আমি নিচ্ছি, কিন্তু এর অর্থই না যে 1 কোটির পরিবর্তে আমার 2 কোটি নিতে হবে। এটা একটা নোবেল প্রফেশন। যাওয়ার আগে চিন্তা করতে হবে যে আমি এই প্রফেশনে যাব কিনা। রোজগারের জন্য গেলে এখানে অনেক দোকান আছে, সেই দোকানে বসলে আরো ভালো রোজগার করা যায়, কন্ট্রাক্টারি করলেও ভালো রোজগার করা যায়। রোজগারই যদি ইম্পর্টেন্ট হয়, ইনভেস্টমেন্ট করলে ভালো ভালো ইন্ডাস্ট্রিও করতে পারে, কিন্তু ডাক্তারি করতে গেলে ওই মাথার থেকে এটা সরিয়ে আনতে হবে। অনেক ডাক্তারবাবু আছে, পেশেন্ট অনেক রুগী গেছে, পয়সাও নেয় না, গরিব মানুষ তাদের পয়সা নেয় না, আছে এরকম অনেকেরই আছে। কিন্তু এর জন্য আমি দিতেই হবে এই যে বিষয়টা, যে আমার না আমার পয়সা দিয়েই যেতে হবে, এই যে মানসিকতা, তার থেকে যদি আমরা না বেরোই তাহলে কোনো অবস্থায় সমাজও কিন্তু অ্যাকসেপ্ট করবে না। একটা ঘটনা যখন ঘটে, ডাক্তারবাবুকে অ্যাসাল্ট করলো, যখন এই বিষয়ে কেন, তখন দেখা যায় ওই ডাক্তারবাবু সম্পর্কে নানা রকম খবর এখানে আসে। কেন সেটা হবে? আমি যদি কাজই করে থাকি, সবসময় যদি এইভাবে কাজ করি, ডাক্তারবাবু নিজেও এখানে আছেন, পাশাপাশি আবার অন্য জিনিস আমি একটা প্যারালাল, আমার মনে আছে একটা রোল সার্ভিসে একটা রোল হসপিটাল আমি ছিলাম, একজন আমাদের যে খুব সম্ভব এসডিএমও ছিল বা এমওআইসি ছিল, তাকে দেখলাম প্যারালাল একটা হসপিটাল ছিল। এক তো হসপিটালেও কাজ হচ্ছে আরেকজন, আর প্যারালাল ওর কোয়ার্টারে কাজ হচ্ছে, আর সময় নেই। গেলাম, কেমন আছেন, ভালো আছেন, কারণ প্রতিটা লেখায় দেখেন যার হাত থেকে আছে ড্রয়ারে ঢুকাচ্ছে। মানে মানে কি বলবো, আর এই চিত্র আমরা দেখেছি। তো এর থেকে আমাদের সমাজের প্রতি দায়িত্ব আমাদের অনেক বেশি। আরেকটা বিষয় আমি না বললে নাই হয়, আমরা এমবিবিএস পাস করেছি, বিডিএস পাস করেছি, যেই পাস করেছি, আমি জানি না, মেবি রং, এই যে ডক্টরেট নিয়ে এইসব কথাবার্তা হয়েছে একটু আগে, আমাদের কোনো জায়গার মধ্যে ডক্টর শব্দ কিন্তু আমার সার্টিফিকেটে লেখা থাকে। আমি জানি না হাউ উই রাইট। আমাকে দেখা, আমার এটার প্রয়োজন আছে, আমি এখন এটা ক্লারিফিকেশন আমার কাছে। এমবিবিএস করার পর বা বিডিএস করার পর যখন সার্টিফিকেট আমরা দেখি বা অন্য যেসব ব্রাঞ্চে আছে, কোথাও কিন্তু ডক্টরের মুখ লেখা না সার্টিফিকেটে। তা আপনি কোথাও থেকে ডক্টরটা লিখছেন? এই প্রশ্নটা রইল আজকে এই ডক্টর ডেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আজকের এই দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে আমাদের মার্গদর্শন করবার জন্য। এবারে মুক্তি সকলে টাকা জোড়া লাখো তাবু মুক্তি সকলে টাকা
জোড়ালায়াখো তাবুবো ইয়াপ্রিবাক সাথে সেদি লাই থাঙ্গেউলো মুক্তি সকরি তাকাদি জোড়ালায়াখো তাবুবো জোড়ালায়াখো তাবুবো ইয়াপ্রিবাক সাথে সেদি লাই থাঙ্গেউলো মুক্তি সকরি তাকাদি জোড়ালায়াখো তাবুবো ইয়াপ্রিবাক সাথে সেদি লাই থাঙ্গেউলো মুক্তি সকরি তাকাদি बेले-बेले हामबाय रायजोखौ लाहैनो खुलुमबाय एजीएमसी कॉलेजो रोंसोरोङै तंनाय रोंसोरनाय रक नेशनल मेडिकल काउंसिल ते नेक्स्ट एग्जाम अंगना नायमानो केबेङै कायसा प्रोटेस्ट खायलायगा बरक सावै खिनारिका एनएमसी नि एग्जाम अंगना नायमानो केबेङै प्रोटेस्ट खायलायके हनै तामनि हिनके एनएमसी 2019 बिसिवा सेंख्रे जागो ते जों फाइनल इयार रक एडमिशन नाहारका 2019 बिसिनि 1 आगस्ट आरो सुइजाक तंगो जेफुरु एनएमसी कायसा चलिवै तंगो आफुरुनि सिमिनो जे बेच चलिवै तंनाय बरक एग्जाम लिना नांगे हनै बेसिकली जे थियोरी एग्जाम लिना बागै जे प्रेक्टिकल खालायजागो आ एग्जाम लिना बागै सिमि सुंनो फोरोंजागो फियाबा एनएमसी रक आतमसा रोंसोनाय रकनो ऑनलाइन एग्जाम मारिनाय कंप्यूटर बेस्ड एग्जाम मारिनाय हनै सावो आबनि बिसिङो आ एग्जाम सेंटर आगरतला बगरै ते बुसकां 28 जुलाइयाव ब कायसा मक टेस्ट एग्जाम ओंनाय आबो शिलचर आबनि लगे एनएमसी रकनि बखाक्तैते ब साख्लाय जाखा नेक्स्ट एग्जाम ब कंप्यूटर बेस्ड एग्जाम ओंनाय आबो ब इंटर्नशिप नि सिगां ते फाइनल एग्जाम रिवै पायै इंटर्नशिप रिवै मानै हनै सावो आबनि बिसिङो जतो रोंसोरनाय रक फाइनल इयार र मांसे ते काइनि सब्जेक्ट पास खालायजाक हायपनो ते तेवासा एग्जाम मारिनाय हनै सामानाय केबेङै आसाल प्रोटेस्ट खालायलायगा एजीएमसी कलेजनि रोंसोरनाय रक আমরা প্রস্তুত হয়েছি কিন্তু এনএমসি হঠাৎ করে আমাদের বলল যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে কম্পিউটার বেসড এক্সাম যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট হচ্ছে এনএমসি যেটা আমাদের এমসিএল কন্ট্যাক্ট করছে সেটার মক টেস্ট দিতে হবে নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর তার সাথে সাথে এনএমসি যা আরও প্রপোজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে তাও ইন্টার্নশিপের আগে যেটা আগে আমরা ফাইনাল এমবিবিএস দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম আর রিগার্ডিং আরও গাইডলাইন্স যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে কেএনটি অ্যান্ড অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হবে আর আমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হলো আমরা এখন মিড সেশন যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত আমরা সবাই
জীবনে এক্সাম দিয়েছি, নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেলে অ্যাডমিশন নিয়েছি। আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত, কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন। আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না। আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম, যেটা আমাদের নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হবো। অ্যান্ড তার সঙ্গেই বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন। আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন, সার্জারি বা যে কোনো অপশন জ্ঞানী যে কোনো বিষয়ে, তার জন্য আমাদের প্রস্তুত করা উচিত। কিন্তু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম, সেটার মধ্যে কিভাবে সেখানে নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন আসছে। একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে, 50% কোশ্চেন আনসার করে, বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা 2টা কোশ্চেন ভুলও করে, হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই। আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা MBBS এ 2019 সনে অ্যাডমিশন নিয়েছে, তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয়, কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে যে ওই এক্সামটা ফেস করার জন্য। অ্যান্ড মানসিক সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে। আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং, আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে। এখানে ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। ধন্যবাদ। করার জন্য একটু চেষ্টা চলছে আমাদের। আর এখন অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের টিমের সাথে কথা বলতে লাগবে। তো আমরা চেষ্টা করছি টিমের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি কয়েকটা কথা বলতে চাই যে আমাদের এত বছর আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা, আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার। আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার উঠেছি, হঠাৎ করে মিক্স সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে আমাদের, এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিক্স সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই, এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি, এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 ইয়ার, মোর দ্যান 2 ইয়ার্স ইট উইল রিকোয়ার। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিডের 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি। কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকমভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এমনভাবে এক্সাম হবে, MCQ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকমভাবে হঠাৎ করে চাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব? এটা আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে MCQ বেস, যেটা নিট পিজি MCQ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন MBBS, এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেব? একবার নিট ক্র্যাক করে আমরা এসছি এই কলেজে, অ্যাডমিশন নিয়েছি,
সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসেছি, আবার কেন এন্ট্রান্স? এইটার জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে। তোমাদের এই যে বিষয় সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই দেখা করতে করতে চান, আমরা ইচ্ছা আছে। পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। Srangshala Kumar gato thangai tongpuro Mono Bazar amsayo Madhya Pradesh ni bai cycle bai ha kotor berai nai tongpuro bono nugui malkhong bathagai kok shaka salga Tripura achukthani MP Rebuti Tripura Madhya Pradesh ni bai cycle chalagoi haste gurioi nai tongo te Swachh Bharat Swachh message rigoi India ni #1 cyclist Mehuk Barjatri bai kok shaka te bo bai cycle bai haste gurioi nai tongmano kaham kurung theno nai mana ungtun honi shaka MP Rebuti Tripura पाइनएप्पल अभी बहुत फेमस हो गया है पूरा वर्ल्ड में, आपको पता है शायद। ये आपके लिए है। अभी यहाँ से पाइनएप्पल बाहरीन भी जाते हैं, इंग्लैंड में हर जगह जाते हैं। तो जब राष्ट्रपति जी रामनाथ कोविंद जी थे उस समय इन्होंने घोषणा किए थे कि यहाँ का उसके बाद हमने मैं भी ये मोदी जी के लक्ष्य योग के प्रचार प्रसार के लिए निकला हूँ। इसमें आपने हेल्थ लिखा, नेचर, कल्चर एंड हिस्ट्री के बारे में आप वही लिखा है कि योग इसलिए लिखा क्योंकि कई लोग केवल उसको स्वास्थ्य संबंधी चीज़ों तक ही सीमित रखते रहते हैं। योग का दायरा बहुत बड़ा है, तो योग जब आप अपन करते हैं, स्वास्थ्य अच्छा होता है तो हम प्रकृति से जोड़ते हैं, प्रकृति हमको संस्कृति से जोड़ता है, संस्कृति हमें अपने भारत के गौरवशाली इतिहास से जोड़ता है, जिस कारण से हेल्थ, नेचर, कल्चर, हिस्ट्री। और इस कारण से जब समय मिलता है, जैसे अभी यहाँ के MLA दीदी थे, वो आगे हमारा स्वागत किया, सपना दीदी जी थे। तो उसके पहले वो वहाँ के अपना तेलियामुरा की जो देवी थी वो उन्होंने स्वागत किया था। वो मोदी जी का जो एक कार्यक्रम था, एक दिन वहीं रुके थे वो कार्यक्रम में, तो बहुत अच्छा लगा यहाँ पे। मुख्यमंत्री जी से मिलना था लेकिन वे 2 दिन बाद का बोल रहे थे, लेकिन हम लोग नहीं मिल पाए, फिर हम आगे बढ़ गए। क्या नाम है आपका? भारत यात्री है और मैं 21 जून 2021 से पूरे भारत की यात्रा कर रहा हूँ और 2 साल से ऊपर हो चुके, 40,000 किलोमीटर की यात्रा हो चुकी है और स्वास्थ्य के लिए निकला हूँ, पूरे देश के लिए नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत की कामना लेकर। स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में जाता हूँ, अपने यूथ को मोटिवेट करता हूँ। अभी योग दिवस के दिन अपना त्रिपुरा यूनिवर्सिटी में मैं गेस्ट था, वहाँ पे सबको योगा करवाया, वहाँ पे मेरा सम्मान हुआ। तो यहाँ पे पूरा करने के बाद, सब जगह जाने के बाद स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में अब मैं मिजोरम की ओर बढ़ रहा हूँ। मिजोरम, मेघालय करने के बाद फिर मैं आगे जाऊँगा और उत्तर भारत, उसका दक्षिण भारत, तो पूरे भारत में साइकिल क्रांति लाने के लिए निकला हूँ, अपने यूथ को स्वास्थ्य, प्रकृति, संस्कृति और भारत का जो गौरवशाली इतिहास है उससे जोड़ने के लिए। तो ऐसे लगातार मैं चलता हूँ। मैं पेशे से टीचर हूँ मध्य प्रदेश में और चूंकि स्कूल कॉलेज उस समय बंद थे, इस कारण से फिर वहाँ से निकला हूँ और लगातार बढ़ रहा हूँ। क्या मैसेज देना चाहते हैं? वही स्वास्थ्य के लिए आज के समय में सबसे जरूरी हमारा स्वास्थ्य है, स्वास्थ्य पर फोकस करिए, फिर प्रकृति से जुड़ेंगे आप, संस्कृति से जुड़ेंगे और भारत के गौरवशाली इतिहास से जुड़ेंगे तो स्वाभाविक तौर पे आप देश से जुड़ जाएंगे। फिर आप जो भी करेंगे देश के लिए करेंगे, देश के लोगों के लिए करेंगे, तो स्वाभाविक सी बात है कि यार आप जो आपको भविष्य बनाना है बनाइए, लेकिन जो आपके फैसले हैं, जो आप में सुधार आना चाहिए वो देश के हिसाब से आना चाहिए कि हम सबको मिलकर एक नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत बनाने में प्रयास करना चाहिए। तो उसी कड़ी में हम लगातार लगे हुए हैं और लगातार लगे रहेंगे और पूरे भारत में साइकिल क्रांति ला कर रहेंगे। त्रिपुरा में जो आए हैं ना, त्रिपुरा का बहुत ज़्यादा स्पोर्ट आपने देखा है, कैसा लगा? बहुत अच्छा है सर, क्योंकि नॉर्थ ईस्ट में अगर प्लेस की बात करें तो सबसे ज़्यादा मेरे ख्याल से त्रिपुरा में ही है, क्योंकि किले, महल, जैसे नीर महल है, अजंता पैलेस है, ऐसा नॉर्थ ईस्ट में आई थिंक कहीं नहीं है। क्योंकि मैं बाकी का जो स्टेट हो के आया, जैसे असम है, अरुणाचल प्रदेश है, नागालैंड है और माऊ, अपना मणिपुर का कुछ एक भाग माऊ बजार तक के हो के आया, तो यहाँ पे त्रिपुरा में मुझे सबसे ज़्यादा समय लगा और बहुत ज़्यादा घूमने लायक जगह थे। पुराने जो महाराजाओं के जो बने हुए हैं महल वगैरह, वो अब मेघालय और मिजोरम बाकी है, लेकिन आई थिंक त्रिपुरा की बात करें तो मेरे ख्याल से इसकी अपनी एक अलग पहचान है, देश के अलग अलग भाग की अपनी अपनी जो राज्यों की पहचान है, त्रिपुरा की एक अलग पहचान है। भले ये भारत का अगर कहें तो सबसे छोटा सा राज्य है, लेकिन अगर पहचान की बात करें तो बिल्कुल यूनिक है। बिल्कुल अच्छा लगा मुझे यहाँ पर आकर। यहाँ के त्रिपुरा में कितने दिन हुआ आपका? मैं सर 22 तारीख को एंटर हुआ था, 22 जून को, और आज 1 जुलाई है शायद,
तो लगातार उतने दिन मुझे हो गए, लगभग 18 और 21 लगभग 19-20 दिन हो गए यहाँ पे। त्रिपुरा में आके घूम के कि मैं पूरा सबसे ज्यादा घूमने के लिए स्टेट में कौन सी स्टेट बहुत दिन लगा आपको घूम के देखने के लिए? सर बाकी जो सेंट्रल स्टेट के जो इंडिया है उसमें सब बड़े बड़े स्टेट है, वहाँ समझ महाराष्ट्र है, मध्य प्रदेश, नॉर्थ ईस्ट में सर असम में ज़्यादा लगा, असम बड़ा है ना सबसे बड़ा। उसके बाद फिर अरुणाचल प्रदेश में इसलिए समय लगा क्योंकि वो पहाड़ी है, इसमें चढ़ने में बहुत, क्योंकि साइकिल से मैं चढ़ाई करता हूँ सर सामान के साथ में। बाकी अगर घूमने की बात की तो मुझे सबसे ज़्यादा समय यहाँ लगा, 20-22 दिन यहाँ पे लगे। तो सर कृपया कर दोबारा आपका नाम बता सकते? मेहुल भारत यात्री, वैसे मेहुल लखानी है, लेकिन जब से भारत की यात्रा पर निकला हूँ पूरा देश मुझे मेहुल भारत यात्री के नाम से जानता है, और न्यूज़ में, पेपर में और सभी जगह पे अपने केंद्रीय मिनिस्टर हो गए जैसे नितिन गडकरी है, गजेंद्र सिंह शेखावत, अमित शाह जी, सबसे मिले थे हम। ऐसी मुख्यमंत्री है अरुणाचल प्रदेश के, नागालैंड के गवर्नर है। आप अभी किसके साथ मिला था? सर का नाम मुझे पता नहीं। कुमार गातनी फेररत किरिमा सिसके पातिमुं पातिमा बाय खरक सिनी बररक थिग्याते खरक सिसिनी बररक साग दुखो मानाय रक दाक्ति दाक्ति सा खामै फाइना बागै सुरिका खजा मन्त्री अक्रा बिप्लव कुमार देव चासाल थुइ थांजक नखुनि बररक बाय थांगै मालायखा खजा मन्त्री अक्रा एबा एमपी बिप्लव कुमार देव तेई मन्त्री सुधांशु दास न खबै कुबुनि असमारक সবাই মিলে পরিবারগুলোর পাশে দাঁড়ানো, ছোট ছোট বাচ্চা আছে তাদের পড়াশোনা, আর বেশিরভাগ পরিবারই যে আমি দেখেছি বিলো পভার্টি, পরিশ্রম করে দিন কাটানো হয়, তাদের পাশে দাঁড়ানো এবং বাচ্চাগুলো যেগুলো রয়েছে সেগুলো ত্রিপুরা সরকার থেকে 4,000 টাকা করে মান্থলি সোশ্যাল পেনশনের ব্যবস্থা রয়েছে, সেগুলো ভগবান দাস মহোদয় দেখবেন। আমি আশা করি এই দুদিনে আমরা তো কাউকে আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যেভাবে সমস্ত সামাজিক সংগঠনগুলো এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ঝাঁপিয়ে পড়েছে, তার জন্য আমি গর্ববোধ করি যে এইভাবেই এই সময় প্রত্যেকটা পরিবারের সঙ্গে থাকা দরকার এবং আগামী দিনেও আমরা সবাই থাকবো এই পরিবারগুলোর সঙ্গে। এই পরিবারগুলো যাতে সুন্দরভাবে নিজের জীবনযাপন করতে পারে সেদিকে মা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করব। আর্থিকভাবে যতটা আর্থিক এবং সামাজিকভাবে আমরা যতটা সাহায্য করতে পারি সম্মুখীন হয়েছে, স্বাভাবিকভাবে মর্মান্তিক যে ঘটনা তাতে 7 জন নিহত হয়েছেন আর 17 জন আহত হয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম জিবি হসপিটালে চিকিৎসাধীন। আমি আশা করি যারা আহত কম সময়ের মধ্যে সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ঈশ্বরের কৃপায় পৌঁছবেন। এখানে স্থানীয় বিধায়ক ভগবান দাস মহোদয় আর আমাদের পার্শ্ববর্তী বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, আমাদের অন্যান্য সমস্ত কার্যকর্তারা প্রথম দিন থেকেই সমস্ত পরিবারের সঙ্গে সেবা শুশ্রূষা রয়েছে। আমি তাদেরকেও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে সঙ্গে সঙ্গে যেভাবে সমস্ত কুমারঘাটবাসী একত্রিত হয়ে সুখ দুঃখে একাত্তা হয়ে গেছে, সেটা কুমারঘাটের একটা বড় সুন্দর উদাহরণ। কুমারঘাটের মানুষকে আমি ভালো করে চিনি, এই পরিশ্রমী মেহনতি আর যারাই আজকে এই ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা ব্যক্ত করছি, তাদের সদ্গতি কামনা করি। Boskan 7 जुलाइनि सिमि सालब्रैनि बागै बाजेट सेसन सेंखा जाखा जासाल बिएससि मिटिंआव साख्लायखा बे बागै कायनि बिल सफायनाय होनै साका विधानसभानि स्पिकार बिश्वबन्धु सेन बकक्तमा थुमनाय रंनि बसकांआव साबाय खोनारिखा पुइलाव अ बाजेट सेसन सालथामनि बागै ख्लायजानाय होनै सामानि आबुनि यागुल भिडिअ बाय कक सावै सालबानि बागै ख्लायजानाय होनै सामानि फियाबा सालब्रैनि बागैनो अ बाजेट सेसन ख्लायजानाय होनै कक साबलायखा বর্তমান শাখা খরাইনাই দিছিনি তুবজা কক্তমা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী সবাই আমরা এখানে আজকে এনএমসি যেটা প্রপোজ করেছে নেক্সট স্টেপ 1 এন্ড স্টেপ 2 এক্সাম, আমরা তারই প্রতিবাদমূলক এই আজকের এই ছোটখাটো একটা আন্দোলনের মতো আমরা গড়ে তুলেছি। তো আমাদের এই আন্দোলন মূলত নেক্সটের সিদ্ধান্ত এনএমসি সিদ্ধান্তর উপর। এনএমসি যেটা আমাদের স্থাপিত হয় 2019 সালে, আর আমরা যারা ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী আছি এখন আমরা অ্যাডমিশন নেই 2019-এর 1 আগস্ট, আর এনএমসি স্থাপিত হয় 8 আগস্ট। এনএমসি যে ক্লজ আছে সেখানে
ক্লজ নাম্বার 49-এ বলা হয়েছে যে আমাদের যারা যখন থেকে এনএমসি একটা চালু হবে তখন থেকে ওই ব্যাচ যেটা রানিং ব্যাচ আছে ওটা হবে, ওদের এক্সাম দিতে হবে না। আমরা বেসিক্যালি মূলত যেটা আমাদের থিওরি বেস এক্সাম এন্ড প্র্যাকটিক্যাল যেটা ব্যাক সাইড ক্লিনিকে যারা মেডিকেল পড়ুয়াদের শেখানো হয় আমরা ওটার জন্য আমরা প্রস্তুত হয়েছি। কিন্তু এনএমসি হঠাৎ করে আমাদের বললো যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে, কম্পিউটার বেসড এক্সাম, যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই। এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট হচ্ছে এনএমসি, যেটা আমাদের এমসিএল কন্ট্যাক্ট করছে, সেটার মক টেস্ট দিতে হলে নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর। তার সাথে সাথে এনএমসি যা আরও প্রভিজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম, যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে, তাও ইন্টার্নশিপের আগে, যেটা আগে আমরা ফাইনাল এমবিবিএস দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম। আর রিগার্ডিং আরও গাইডলাইন্স, যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে ইএনটি অ্যান্ড অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হবে। আর আমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হলো আমরা এখন মিড সেশন, যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে যে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে। আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত। আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি, নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেলে অ্যাডমিশন নিয়েছি, আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত। কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন। আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না। আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম, যেটা আমাদের নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হবো। অ্যান্ড তার সঙ্গেই বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন। আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন, সার্জারি বা যে কোনো অপশন গাইনি যে কোনো বিষয়ে, তার জন্য আমাদের প্রস্তুত করেছে। কিন্তু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম, সেটার মধ্যে কিভাবে একটা সেখানে নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন আসছে, একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে, 50% কোশ্চেন আনসার করে, বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ভুলও করে, হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই। আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা এমবিবিএস এ 2019 সনে অ্যাডমিশন নিয়েছে, তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয়, কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে যে ওই এক্সামটা ফেস করার জন্য। অ্যান্ড মানসিকের সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে। আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং, আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে। এখানে ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। ধন্যবাদ। করার জন্য চেষ্টা চলছে আমাদের। আর এখন অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের সিএমের সাথে কথা বলতে লাগবে। তো আমরা চেষ্টা করছি সিএমের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি কয়েকটা কথা বলতে চাই যে আমাদের এত বছর ফার্স্ট, আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা, আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার। আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার করেছি, হঠাৎ করে মিড সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে, আমাদের এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিড সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই, এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি, এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 ইয়ার্স, মোর দ্যান 2 ইয়ার্স ইট উইল রিকোয়ার। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিডের 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি।
কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকমভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘরে চাপিয়ে দিচ্ছে এমনভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকম ভাবে হঠাৎ করে চাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব এটা? আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেব। একবার নিট ক্র্যাক করে আমরা এসছি, এই কলেজে অ্যাডমিশন নিয়েছি, সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি, আবার কেন এন্ট্রান্স? এইটার জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে। তোমাদের এই যে সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই আমরা পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। Boskan 7 July Shimi, Shalbruni Bagay Budget Session Center Zaka, Rashalo BSc meeting or Shaklaika Bebagay, Kaini Bill Shopai Hune Shaka, Bidan Shabani, Speaker Bishop Bondu Shen, Bokok Tomatumari Bushkang Shavai Kanarika, Puilavo or Budget Session Shaltamni Bagay Klaidani Hune Shamani, Abani Yagulo, video by Kok Shawi, Shalbani Bagay, Klaidani Hune Shamani, Fiaba, Shalbruni Bagino or Budget Session Klaidani Hune Kok Sablaka. বর্তমান শাখা খরাইনাই দিছিনি তুবজা কক্তমা প্রথম ছিল যে আমরা 3 দিনের বাজেট অধিবেশন হবে, তো বিরোধী দল থেকে ওনারা প্রস্তাব রাখলেন 5 দিন করার জন্য। তো আমরা সবার সম্মতিক্রমে আলোচনা ক্রমে শেষ করব 4 দিন হবে। শুরু হবে 7 তারিখ, 8 ও 9 বন্ধ, 10 তারিখ হবে আবার মঙ্গলবার বন্ধ, দ্যাট ইজ 11 তারিখ, 12 তারিখ 5 দিন হবে। তো যেহেতু বিরোধী দলকে আমরা মর্যাদা দিয়েছি গণতান্ত্রিক সিস্টেমে, ওনারা 5 দিন বলেছেন, আমরা আলোচনা করবো 4 দিন স্থির হয়েছে, ওনারা সম্মতি দিয়েছেন। আর দুটো বিল আসবে, একটা হচ্ছে ত্রিপুরা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর হচ্ছে ত্রিপুরা অ্যাপ্লিকেশন বিল। এছাড়া তো বাজেট পেশ হবে, আলোচনা হবে, সাপ্লিমেন্টারি আসবে, গিয়ে যাকে বলে কাট মোশন আসবে, এই আর কি। স্যার বাজেটটা কত তারিখ? বাজেট 7। আজকে স্যার বিএসসির সকল সদস্যরা উপস্থিত ছিলেন স্যার, এক্সেপ্ট বিনোজিৎ বাবু। শারিক দামবরিতামা জরাও সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্স গানানি খরকসা দুলাল টেপনি মোবাইল ফালনগো কাইসা মোবাইलनि लक खुलुकना फायै ते खुंसा मोबाइल फालनकनि खगुइतु बुइ रमजाखा बापन देबरमा मुंगै मोबाइल शिকক आबनि यागुलो फालनकनि नकफां तेर मानै बन नायतुकना सायतुकमानि फियाबा नायतुगै मानलिया फाशानि दिपर दामजिनि जराव सीसीटीवी फुटेजो नायमानि यागुलो बापन देबरमा मुंगै खरकसा मोबाइल शिककन खुवाई कोहिनुर कमप्लेक्स गानानि रमै मानखा सुभाष पार्क आमसिनि बानिया ख्लायनाय लुकुरक बन सिंमानि यागुलो बन मोबाइल खगु हनै गशिका কি করতে আইছে এখানে? আমি নার্সি পড়াই আর কি। বাড়ি কোনানে? বাড়ি আগরতলা। তুমি কিটা চুরি করছো তার এখান থেকে? না খালি মোবাইলটা লইছে। মোবাইল লইছো কি পকেটে ঢুকাইছো? পকেটে ঢুকাইছো? তুমি আর কোন চুরি করছো? কলা বাগান কোন চুরি করছো? কলা বাগান করছো বুঝে? কলা বাগানে মুলতি এটা আরে কোনে বাল এই তোমার নাম কি? বাড়ি কোনানে? আগরতলা। কালকে আমি যখন কাজ করি তখন আমার দোকানে ও একটা মোবাইল নিয়ে আসলো লক ভাঙানোর লেগে, আর আমি যখন লক ভাঙি আমার আরেকটা রিপেয়ার করা মোবাইল আসলো, ওই মোবাইলটা নিয়ে গেছে। তো ও আমার কাছে 500 টাকা চাইছিল, তো আমি বলছি যে 500 টাকা আমার কাছে নাই, কাস্টমার নাই, তো এটা খুব আর্জেন্ট, তো আমি বলছি আমার কাছে নাই। তারপরে ওর মোবাইলটাও নিয়েছে আর আমার দোকান থেকে আরেকটা কাস্টমারের মোবাইলও নিয়ে গেছে। কবে নিতে? কালকে এই 4টা 4:30 থেকে নিয়ে গেছে। তারা অনেক সুবিধা দিয়ে করছি, কিন্তু সুবিধা করার পরেও পাইছি না। আজকে কিভাবে ধরতো? আজকে ওইখানে ক্যারাম শপ আছে কোহিনুরের ভিতরে,
তো মাস্ক লাগাই আইছে, মাস্ক লাগানো আওয়ার পরে একজন আমরা খবর দিতে, তারপরে ওরে দুইটা নিয়ে আসছি আনার পরে যদি মোবাইলটা কই মোবাইলটা নিচ্ছে না, তারপরে ভিডিও দেখাচ্ছি পরে নিচে মোবাইলটা এনে দিচ্ছে, তারপরে ফোনে তার গার্জিয়ানকে ফোন করা হয়েছে, তার গার্জিয়ান পুলিশকে খবর দেওয়া হয়েছে নাকি? না না Sasala 29 Tishnopur Bidhansabha bai khobja 25 nong buti jari longka amsayo kaisa joining panda shongka jakha o joining panda dal bidal botol yakare 69 nukuni 198 voters BJP bodoni banarom phaleka borokno lamsogoi harka Tripura Hastini Tripura Sahamkrai Bedoni Montri Bikas Deborma Ashalok bini logiyo tongo MDC Biddut Deborma te Krishnopur Mondoli Achukphang Topon Nomor Dashno khoboi kubuni adongro CPM Congress Yakai Finance Sumja Tono Lamsago CPM Congress Yakai Finance Sumja Tono Lamsago Bonde Mataram Bonde Mataram আপনারা মিলে একসঙ্গে করবো আর কি, তিনটা দেখানো হয়েছে। আজকে সব মিডিয়াদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমার এই 29 বিধানসভার মধ্যে 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে 3 জায়গায় জয়েনিং প্রোগ্রাম হয়েছে। প্রথম জয়েনিং প্রোগ্রাম বাসখারাছড়া 36 মাইল হয়েছে, সেকেন্ড টাইম চাম্পলাই এবং এই যে চাকমাঘাট হয়েছে, এখন থার্ড টাইম এখন এই জারলুম কামি 69 ভোটারের 198 ভোটার এখন জয়েন হয়েছে। বিভিন্ন দল ছেড়ে সিপিএম কংগ্রেস আর অন্যান্য দল ছেড়ে আজকে বিজেপির পতাকা ওরা পতাকা সামিল হয়েছে, ওনাদেরকে ধন্যবাদ জানায়। এবং মোদিজির নেতৃত্বে সারা ভারতবর্ষে যেভাবে উন্নয়নমুখী যেভাবে চলছে, মানিক সাহার নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যে যেভাবে উন্নয়নমুখী চলছে, তাই দেখে ওরা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করবে বলে আজকে ওরা সবাই আমাদের সঙ্গে এসেছে। আগামী দিনে 2024 লোকসভা নির্বাচনে রেখে আমরা আজকে আমাদের কাজ শুরু করে দিচ্ছি। আমরা এই 2024 আমাদের 2টা লোকসভা নির্বাচনে আমরা 2টা সিট মোদিজিকে বিপুলভাবে আমরা উপহার দেব। তার জন্যই আজকে দলে দলে সারা ত্রিপুরা রাজ্যে একদম জোয়ার হয়েছে। এখন শুধু বিরোধী দল শূন্য করে আমাদের বিজেপিতে সামিল হয়েছে ওরা। তো সবাইকে ওরা ধন্যবাদ, ওদেরকে ধন্যবাদ জানায় এবং মিডিয়াদেরকে ধন্যবাদ জানায়। থ্যাংক ইউ। Thanai Srangshalo Komargato Kirimasisa te Wanamasisa Patimong Patima Bagai Thaitangjak te Shak Dukumanai Nukuni Borok Rokbai te Shakam Nogo Shak Naikol Jagai Tongnai Borok Rokno Thangai Naikha Shalka Tripura Achukthani MP Deputy Tripura Ashalo Bini Logiwo Tongo Kamalpur Bidhan Sabhani MLA Manoj Kanti Deb Amsani Hoda Hamkraini Samung Khlainai te Hangkor Achukphangno Khoboi Kubuni Adongrok Tongbaikha নিহত পরিবার এবং যে সমস্ত পরিবার আহত পরিজনদের প্রতি আমাদের তরফ থেকে সমবেদনা এবং আমরা সত্যি মর্মাহত। আশাতীত আমরা কোনোদিন ভাবিনি এরকম রথের দিনে এরকম হবে। রাজ্য সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্তের যেমন নির্দেশ দিয়েছেন, তেমনি চিকিৎসায় যাতে সাহায্য করা যায় এবং মৃত যে পরিবারগুলি তাদের পাশেও আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার হাত বাড়িয়ে দিয়েছেন। যারা হসপিটালে চিকিৎসাধীন তাদের সমস্ত খরচা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে রাজ্য সরকার দেখবে সমস্ত খরচা, চিকিৎসার সমস্ত ব্যাপারগুলি। আজকে আমরা আমাদের জেলা পরিষদের সভাধিপতি আছেন এবং আমাদের পার্টির উনি জেলা সভাপতি এবং আরও অন্যান্য কার্যকর্তা সবাই আমরা যে 5টা পরিবার এখানে একটা পরিবার শুধু নেই, তারা কাঞ্চনপুরে চলে গেছে, তো ওই বাড়িতে লোক নেই বলে আমরা যেতে পারিনি। বাকি 5টা পরিবারে আমরা গেছি, সব বাড়িতেই যারা জীবিত আছেন পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেছি। অনেক বাড়িতেই আমরা দেখেছি মা মারা গেছেন, বাচ্চা বেঁচে গেছে কোনো ক্রমে, অথবা বাচ্চা মারা গেছে বা মা অথবা বাবা সেদিন রক্ষা পেয়েছে, এরকম। তো মর্মান্তিক, দুঃখজনক। তো আজকে আমি এলাম, সবার সঙ্গে গেলাম,
তার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীও এসেছিলেন, আমাদের রাজ্য সভাপতিও এসেছিলেন। তো কাজে আমরা সবাই আছি রাজ্য সরকারের পাশাপাশি, আমরা পার্টির তরফ থেকেও এবং এই এলাকার প্রতিনিধি হিসাবে আজকে আমিও এলাম। তাদের একটা দাবি, সেটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যাতে সঠিক তথ্য চলে আসে জনসমক্ষে। তো তদন্ত হচ্ছে, আমরা অপেক্ষা করব, তারপরে সব কিছু ঠিক হবে। স্পট ভিজিট আমিও দেখেছি যে সেখানে তার যেটা কারেন্টের যে ইয়েটা, সেটা 33 কেভির যে লাইনটা, আমি বলবো না, যারা এক্সপার্ট তারাই ভাববেন, অথবা যদি প্রয়োজন মনে করে তদন্তে সরকার সেটা ঠিক করা হবে। তো কাজে সবটাই দেখা হচ্ছে, তদন্ত রিপোর্ট এলেই তারপরে বোঝা যাবে। ঠিক আছে। नेशनल हाइवे लामा कचार बुफां कतरमा बायै क्लाइखा आसाम आगरतला हाइवे लामाव पातिमुंचा सालनि सारिगो मुंगिया कामी थाना बै खबजा 34 माइल सालबागान आमजायो पातिमुनि कक्तमा मानै पातिमा थायो थाङै सगैखा तेलेमुरा बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुराति बकासे नायमो थांनि जायतुंमा बै आसाम आगरतला लाहार मालखुं थांफाय खलायमानखा फियाबा पातिमा थायो डिजास्टार मेनेजमेन्टनि सामंख्लायनाय रग्न आमसानि लुकुरक नुगे हनि साका साथै गलायो आसाम आगरतला नेशनल हाइवे लामा गानाव तेलेमुरा बकासे मुंगिया कामी थाना बै खबजाक 34 माइल सालबागान वातै नबार कतरमा फाइमानि बागै फांसा बुफां लामाव बायै कलायमा बागै जरा किसानि बागै लामातै मालखुं थांफाय खलायमान्या ओङै तंखा अपातिमुनि कक्तमा मानै लगी लगिनो थाङै सगैखा तेलेमुरा बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा पातिमा थायो डिजास्टार मेनेजमेन्टनि सामुंख्लायनाय रक पातिमा थायो सगैया सिगांनो बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा पातिमा थायो थाङै आमसानि लुकुरगनि चुबा चुबाय आ बुफां कतरमा बायै क्लायजाकनो दाबाय तानै स्राबसानि बिसिङनो लामातै मालखुं थांफाय खलायमानखा वाति वाइ तंमा जराफानो तेलेमुरा बकासे पुलिस अफिसारनि लगी आमसानि लुकुरक बुफां तान्थानि चुबाचु खलायमानि बागै लामातै मालखुं थांफाय खलायमानखा हनि साका पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा হচ্ছে চাকমাঘাট তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি মাঝখানে 34 মাইল নামে শালবাগান। এখানে একটা বড় গাছ দেখছেন আপনি, এখানে ওই গাছ ভেঙে পড়ে গিয়েছিল এবং হাই টেনশন পাওয়ারের উপরে, যার ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসার পর ওই লোকাল পাবলিক দেখুন ওই কুড়াল দিয়ে কাটছে, কোনো মতে রাস্তা আমরা পরিষ্কার করে দিতে পেরেছি। যদিও আমরা ডিজাস্টারকে খবর দিয়েছি, ওনারা আসার কথা, এখনো আসে পৌঁছেনি, তবে তৎক্ষণে কিছুক্ষণের মধ্যে আমরা ওই রাস্তা পরিষ্কার করে দিয়েছি। Jorilam Adi Block by Khobjak, Sutarmura Higher Secondary Rungnokni Girls Hostel, Tongwai Tiprasa Surairok, Rungsrungui Tongmani, Piaba Rungnokni Headmaster, Shankar Devnath, Hostel Tongwai, Rungsrungui Tongnai Surairokno, Rompre Sompre Kleina Nayo, Borokno Kahamke Chamong Rizagya, Teish Hagori Kurike, Tui Padi Hunay, Girls Hostel Rungsrungai Rokno, Dagyu Hunay Shawi Manka. Abono Kebungino Zashalo, Hoda Hamklani Shamong Kleinai Rok, Joto Palke, Headmaster Shankar Devnath Mungwe, Tanawa Affair Klaika. Tabuk Obono Shanmong, Headmaster Shankar Devnath ni Shakawa, Kurag Yapri, Nahana Untun Hanai. अच्छा सर धरन सर सर पहले 10 दिन के सर देखो ये हेडमास्टर स्टूडेंट लोग खराब से करे सर तारे पुलिस धरे ले सका Arriba na reta, arriba só tudo que é que é que der mata na griga.
আমরা কি আমরা যাইতেছি না কিটা জানার সময় কোন যেত না আপনার ব্যাগ আছে কিটা আছে আপনি কি সুতারমুড়া 12 স্কুলের হেডমাস্টার? আপনার নাম কি? কিতে হয়েছে স্যার ঘটনাটা? আমি এখন অসুস্থ অ্যাকচুয়ালি ঘটনাটা কি দিয়েছে? দুইজন ছাত্রী অভিযোগ করছে আপনার বিরুদ্ধে। আমি কিছু করতে পারতাম না, আমি অসুস্থ। কত বছর ধরে আছেন ওই স্কুলে? 8 বছর ধরে। আজকে কি হোস্টেলে গিয়েছিলেন নাকি? দুই ছাত্রী যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে বিষয়টা। আমি এখন কথা বলতে পারতাম না। আপনি কি সুতারমুড়া 12 স্কুলের হেডমাস্টার? আপনার নাম কি? কিতে হয়েছে স্যার ঘটনাটা? আমি এখন অসুস্থ আমি কিছু করতে পারতাম না। অ্যাকচুয়ালি ঘটনাটা কি দিয়েছে? দুইজন ছাত্রী অভিযোগ করছে আপনার বিরুদ্ধে। আমি কিছু করতে পারতাম না, আমি অসুস্থ। কত বছর ধরে আছেন ওই স্কুলে? 8 বছর ধরে। আজকে কি হোস্টেলে গিয়েছিলেন নাকি? দুই ছাত্রী যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে বিষয়টা। আমি এখন কথা বলতে পারতাম না। এই তিনি তানবাগ হস্টেল পুলিশ ফাইকা হামবাই সিনি সচিয়েল মিডিয়া ন তিনি বেলাইকে হা দুজাক তামনি হেমালে তিনি এমনকে সিনি চরিলাম কনস্টিটিউশন ক্লাইও চরিলাম আরডি ব্লক नि आन्डारो सुतारमुरा हाई स्कुल ओ जागाओ सिनि गर्ल्स हस्टेल दङ ओ जागा एमनखा हेडमास्टार एमन बाबे सिनि बर' रगनो सिनि स्राय रगनो सिनि स्टुडेन्ट न सिनि बुसार रगनो ब एमन खेबे माने जों वानसुगि मेया अमा हाय जे कासे हेडमास्टार ngै जे समाजो दंमानि अब बेलाइके कलंक अब तिनि एकदम बनो जों रमखा जे सिनि स्टुडेन्ट दङ अनेक किसु टर्चार खालायो सिनि जे स्राय रगनो पॉइंट ब रेप खायनानि अमा हाके माने अनेक किसु प्रलोभन खायनाय ब रेप खायनानि सेस्टा माने अब जों सिनि जरा काहाम जों आमनो सिस्लाबै दिनि जों रखा खायमाखा सिनि सुतारमुरा गर्ल्स हस्टेलनि सिनि स्टुडेन्ट दङ गाबोन बागैनो आं मा सावो अमा हाय गोबां मा सिनि ट्राइबेल एरियाव गोबां मा हस्टेल दङ आ जागाबो जों खेलमा खायनाय सुदु गार्जेन स्टुडेन्ट दङ हस्टेलाव पाठका आबसिन दायित्वता पाइथोन किसा नायनो नांगौ नायख'नो नांगौ आरो वार्डेन बाहायङै दं आरो हेडमास्टार बाहाय स्कुल चालक दं आबो नायनो नांगौ कारण सिनि समाजनि मेरुदण्डसो सिनि स्टुडेन्ट दं हांका आ जागाव दिनै अमा हायके दुर्नीति जे खिना थांथानि रग कक बिसिनि साकपिंगो लां टाख्लासे बासानि तैरि फाइदर अमा हायके सानो এই যে অষ্টমন হেডমাস্টার তামকौनो শঙ্কর দেবনাথ मुंगैनाय खरकसा हेडमास्टार बिनि नक आगरतलाव हांका अमा हायनो जों प्रतिबाद खायगा दिनै जों जतन दिनै ससियेल वार्कार दंमायो जत जागानि न जों सिनि एलाकानि मिलिया जों दिनै अमनो दिनै अमाके रमैनाय बनो दिनै पुलिसनि थाने एफआईआर खालायरखा गोबां बिनि एभिडेन्स दङ सारि थानिबो जे जागा तक्तै सालक गायसासार तैसासार थानि आदा खाकसाके सरजागौ अमा हायखले जों दिनै गोबां मानजाखा द्रग बिन बागै तेबो सोंथाव नायनाय गोबां बिनि एभिडेन्स जों दिनै रोखा थानाव कपि रोखा तेबोनो एफआईआर खालाय दिनै रमरि रोखा हामबाय दिनै जतन दंबायो सिनि ससियेल वार्कार আচ্ছা নংনি হেডমাস্টার না তো পুলিশ রমই তালাং থাকা অব থাজিঙো যে নংনা অকারং সামনা অক কুবুজা নংনা তসর খালে ঠিকই সারিয়া দাকো আচ্ছা আঙ্কে তাই তাম তাম সানংনা কুন্না সা মানে নর মানে ববাই তংখাঙ্কে নংনা পরীক্ষা পাস খালে নানি সাও হাঙ্কে বং নংনা যে নংনা কলং খালাयो दा कंके नंग नंग और लेफ्टिन खाने फाकिंग के तीरंग रफाजी मना करं कुबजा बबते हेगे रंग न सासाव संग बार बार हाइबन संगबनो बिसि थांगि दुनरि यावदि जरन थांगि दुनरि नंग तिबो तुनि मारे क्या बार बार फायो हस्टेलो दाखो मिलिया संतिनि अमनो तिनि अमाके रमैनाय बनो तिनि पुलिसनि थाने एफआईआर खालायरखा गोबां बिनि एभिडेन्स दङ सारि थानिबो जे जागा तक्तै सालक गायसासार तैसासार थानि आदा खाकसाके सरजागौ अमा हायखले जों दिनै गोबां मानजाखा द्रग बिन बागै तेबो सोंथाव नायनाय गोबां बिनि एभिडेन्स जों दिनै रोखा थानाव कपि रोखा तेबोनो एफआईआर खालाय दिनै रमरि रोखा हामबाय दिनै जतन दंबायो
sini sosial acha nongni headmaster no to police romoi talang thaka abo thajongo je nongna okarok samna okko kubuja nongno torsor khale thiki saria dako acha angke tai tam tam sanongno kunna sa mana bobai tongkhangke nongno porikha pass khalai nani sawo hingke bong nongno je nongno kolong khalayo da kongke nongno oro leptin khaine phakingke tirong ruphaji mana korong kubuja bobde hege rongno sasaw sungno barbar haibun sungbono bisi thangi tunri yodik zoran thangi tunri unge nong tibo tuni marikya bu barbar phayo hostelo দেখো ভাই সুধারপুরা 12 স্কুলে হ্যাঁ নমস্কার মিডিয়া ভাইকে কত হয়েছে আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন পাই যে ওয়ার্ডেন আছে ওয়ার্ডেনে ভুল লোকের না বলে কিছু আপনাদের সম্পর্ক হয় তারা তা আজকে গিয়েছেরা আমরা হস্টেলে গেলাম হস্টেলে গিয়েছেরা স্টুডেন্টদের জিগাইলাম কি ঘটনা তোমরা কোনো ঘটনা ছিল স্টুডেন্টের সবাই মানে তাই না 12টা একটা এলে হোস্টেলের ভিতরে গিয়েছেরা ওয়াশরুমে যায় ওয়াশরুমে গিয়েছেরা সারা শরীর নাঙ্গা করেছেরা স্টুডেন্টের উপর জ্বলানো এরপরে স্যার স্টুডেন্টরা কর তুমি স্কুলে যায় না আছে তোমার পাস করে রিমুভ করেছে আমি আমার লগে সম্পর্ক রাখো এরপরে স্যার ওয়ার্ডেনে বুল লগায় তো যা কথা কইছে সব এভিডেন্স আছে রেকর্ডিং আছে এরপরে স্যার হোস্টেলের যারা রান্না সান্না করে তারা লগেও সেম আচার্য এরপরে হোস্টেলের যতদিন স্টুডেন্ট এর আগের বছর স্টুডেন্ট কয়েকটা হেডমাস্টারের দৌড়াইয়া তারা স্কুল বেড়ে সাইডে যাওয়া লাগবে নাম কি হেডমাস্টারের হেডমাস্টারের নাম হচ্ছে শঙ্কর দেবনাথ আচ্ছা আজকে গিয়েছে এরপরে এরপরে স্যার আমরা গিয়ে স্যার স্যারে জিজ্ঞাসলাম স্যার যেটা তো হয়েছে আপনি কি কাজ করছেন তাই না কহ আমি এইসব এসব কাজ করতে তাই নিজে স্বীকার করতে এরপর স্যার আমরা আইনের হাতে তুলে দিয়ে দিলাম এখন তাই কই আছে তাই না এখন থানার ভিতরে আছে বিক্রমগঞ্জ থানা আর গতরাটা সুতরমুড়া 12 স্কুল হস্টেলের ভিতরে বসে আজকে কি যে দুইটা মেয়ের অভিযোগ মানে ঘটনা হয়েছে দুইটা মেয়ে অভিযোগ করছে থানায় ওখানে যে দুইটা মেয়ে অভিযোগ করছে এটা তো হোস্টেলের বাইরের ঘটনা এরপর হোস্টেলের ভিতরে তো আরো আছে মানে যতজন স্টুডেন্ট আছে 12 জন স্টুডেন্ট আছে মহিলা ছাত্রী তারাও খুব নিজে এভিডেন্স এই স্যারের বিরুদ্ধে আপনারা কি এলাকাবাসী না হ্যাঁ আমরা গার্জেন হিসাবে গিয়েছি এলাকাবাসী ভিতরে গেছি গিয়ে সব গার্জেনটির লোক কথা কয়ে স্যারে আইনে হাতে দিয়েছে ভাই সুধারপুরা 12 স্কুলে হ্যাঁ নমস্কার মিডিয়া ভাইকে কত হয়েছে আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন পাই যে ওয়ার্ডেন আছে ওয়ার্ডেনে ভুল লোকের না বলে কিছু আপনাদের সম্পর্ক হয় তারা তা আজকে গিয়েছেরা আমরা হস্টেলে গেলাম হস্টেলে গিয়েছেরা স্টুডেন্টদের জিগাইলাম কি ঘটনা তোমরা কোনো ঘটনা ছিল স্টুডেন্টের সবাই মানে তাই না 12টা একটা এলে হোস্টেলের ভিতরে গিয়েছেরা ওয়াশরুমে যায় ওয়াশরুমে গিয়েছেরা সারা শরীর নাঙ্গা করেছেরা স্টুডেন্টের উপর জ্বলানো এরপরে স্যার স্টুডেন্টরা কর তুমি স্কুলে যায় না আছে তোমার পাস করে রিমুভ করেছে আমি আমার লগে সম্পর্ক রাখো এরপরে স্যার ওয়ার্ডেনে বুল লগায় তো যা কথা কইছে সব এভিডেন্স আছে রেকর্ডিং আছে এরপরে স্যার হোস্টেলের যারা রান্না সান্না করে তারা লগেও সেম আচার্য এরপরে হোস্টেলের যতদিন স্টুডেন্ট এর আগের বছর স্টুডেন্ট কয়েকটা হেডমাস্টারের দৌড়াইয়া তারা স্কুল বেড়ে সাইডে যাওয়া লাগবে নাম কি হেডমাস্টারের হেডমাস্টারের নাম হচ্ছে শঙ্কর দেবনাথ আচ্ছা আজকে গিয়েছে এরপরে স্যার আমরা গিয়ে স্যারে জিজ্ঞাসলাম স্যার যেটা তো হয়েছে আপনি কি কাজ করছেন তাই না কহ আমি এইসব এসব কাজ করতে তাই নিজে স্বীকার করতে এরপর স্যার আমরা আইনের হাতে তুলে দিয়ে দিলাম এখন তাই কই আছে তাই না এখন থানার ভিতরে আছে বিক্রমগঞ্জ থানা আর গতরাটা সুতরমুড়া 12 স্কুল হস্টেলের ভিতরে বসে আজকে কি যে দুইটা মেয়ের অভিযোগ মানে ঘটনা হয়েছে দুইটা মেয়ে অভিযোগ করছে থানায় ওখানে যে দুইটা মেয়ে অভিযোগ করছে এটা তো হোস্টেলের বাইরের ঘটনা এরপর হোস্টেলের ভিতরে তো আরো আছে মানে যতজন স্টুডেন্ট আছে 12 জন স্টুডেন্ট আছে মহিলা ছাত্রী তারাও খুব নিজে এভিডেন্স এই স্যারের বিরুদ্ধে আপনারা কি এলাকাবাসী না হ্যাঁ আমরা গার্জেন হিসাবে গিয়েছি এলাকাবাসী ভিতরে গেছি গিয়ে সব গার্জেনটির লোক কথা কয়ে উত্তর ত্রিপুরা জেলার কুমারঘাটে ঊনকোটি কুমারঘাটে ফিরা রথযাত্রার দিন যে অভাবনীয় অবিশ্বাস্য ঘটনা ঘটল তার পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে আমাদের পার্টির দুজন
কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তী এবং কমরেড নারায়ণ কর, তাদের সাথে আমিও ছিলাম। আমরা কুমারঘাটে গিয়েছিলাম সমস্ত বিষয়টা বুঝবার জন্যে, কি করে এই ঘটনা ঘটতে পারল। তার আগের দিন 29 তারিখ আমাদের পার্টির সিপিআইএমের 5 জন বিধায়ক তারাও কুমারঘাটে গিয়েছিলেন। তাদের মধ্যে ইসলাম উদ্দিন ছিলেন, শৈলেন্দ্র দেবনাথ ছিলেন, দীপঙ্কর সেন বিলুনিয়ার এমএলএ, আমাদের এখানে নয়ন সরকার, আর সুদীপ, তারাও ছিলেন। তাদের সাথে উত্তর জেলা এবং ঊনকোটি জেলার আমাদের যারা নেতৃত্ব এবং বিশেষ করে কুমারঘাট মহকুমার যে পার্টি নেতৃত্ব তারা সঙ্গে ছিলেন। কালকে যে আমরা গেলাম আমাদের সাথেও ঊনকোটি জেলার পার্টি সম্পাদক, কুমারঘাট মহকুমার পার্টি সম্পাদক, আমাদের রাজ্য কমিটির সদস্য ওখানে যিনি কাজ করেন, প্রাক্তন বিধায়ক, তারাও আমাদের সাথে ছিলেন। আমরা বেলা 2টো থেকে এই গোটা ঘটনাটি সম্পর্কে আমাদের মতো করে জানবার উদ্যোগ আমরা গ্রহণ করি। তাতে প্রথম আমরা যাই যে রথটিকে ভিত্তি করে এই ঘটনাটা ঘটল। আমরা শুনলাম যে রথটি থানার কাছে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেখানে যাই, তারপরে আমরা কুমারঘাট থানায় আমরা যাই, তারপর কার্যকারণেই আমরা বিদ্যুৎ দপ্তরে যাই, তারপর যেখানটাতে ঘটনা ঘটেছে প্লেস অফ অকারেন্স সেই জায়গাটাতে আমরা যাই, সেখান থেকে আমরা পূর্ত দপ্তরে যাই, সেখান থেকে আমরা যাই ইস্কন মন্দিরে, যারা মূলত এই রথযাত্রার অনুষ্ঠানটির আয়োজক। সেখান থেকে আমরা যাই কুমারঘাট মহকুমা হাসপাতালে। তারপর যারা মারা গেলেন এই ঘটনায় তাদের বাড়িগুলিতে আমরা একে একে যাই। সেখান থেকে আমরা মহকুমা শাসক কুমারঘাট মহকুমার তার অফিস আমরা যাই এবং এই কাজগুলো করতে আমাদের 5টা বেজে যায়। তারপর 5:30 আমরা ওখান থেকে রওনা হই। সর্বশেষে আমরা জিবি হাসপাতালে আসি। আমরা সম্ভবত 9:30 বা 9:40 জিবি হাসপাতালে এসে আমরা পৌঁছি। সংক্ষেপে বলছি, এই যে 8টা-9টা জায়গায় আমরা কুমারঘাটে ঘুরলাম, তাতে প্রথমত আমি যেটা বলবো, আমাদের 3জনেরই অবজারভেশন হচ্ছে এটা, কুমারঘাটটাকে মনে হয়েছে একটা নৈশব্দের নগরী। কোনো কথা নাই, বার্তা নাই, চুপচাপ, দোকানে লোক নাই, ক্রেতা নাই, কেমন না স্থানীয় যে ভেহিকুলার ট্রাফিক, এগুলোর উপস্থিতিও আমরা দেখলাম খুবই নগণ্য। এবং এতে যেটা মনে হচ্ছে যে তারা বুঝেই উঠতে পারছেন না এখন যে কি ঘটে গেল, কি করে ঘটলো, এবং এর মধ্যে যে একটা চাপা ক্ষোভ, অসন্তোষ জমা হয়ে আছে এবং যে কোনো সময় তার বহিঃপ্রকাশ ঘটতে পারে। কারণ ঝড়ের আগে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়, আমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করলাম। কারণ প্রকৃত অর্থে নগর যে এলাকাটা, এই এলাকাটার মধ্যেই তো সমস্ত ঘটনাগুলো ঘটেছে। হলো আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, অর্থাৎ রেল স্টেশন থেকে বেরিয়ে আসলে পরে ওখান থেকে আরম্ভ করে একেবারে আপনার
পূর্ত দপ্তরের যে মূল অফিস সেখান পর্যন্ত সবটা ঘুরলে পড়ে এটা নগর এলাকায় পড়ে। এটা আমি প্রাথমিক বললাম। আমরা রথটা দেখলাম এবং সেখানে পুলিশ বন্ধু ছিলেন। তাতে যেটা বলছেন যে যেদিন প্রথম যাত্রা হয় সেদিন মানে উঁচুটা হাইটটা এত বেশি ছিল না। ফেরা যাত্রার সময় এটার হাইটটা বাড়ে, সম্ভবত উপর একটা পিতলের কলসি টলসি বসায়, তার উপর একটা স্টিক দেয় এবং স্টিকটা সম্ভবত লোহা অথবা স্টিলের হবে, তার উপর একটা পতাকা ইত্যাদি। আমরা যখন ঘুরে দেখছিলাম এই রথটা, তাতে দেখে বোঝা গেল এটা বড়সড় কোনো গাড়ির চেসিসের উপর এই রথটা তৈরি করা হয়েছে, অর্থাৎ চেসিসটা নিয়েই রথ। কারণ নিচে আমরা দেখলাম বড় গাড়ি, ট্রাক গাড়ি বা বাস গাড়ির যে চাকা, সেই চাকার উপর এটা দাঁড়িয়ে আছে। সামনের দিকটা আমরা দেখলাম একটা স্টিয়ারিং আছে। তাতে আমাদের প্রথম সন্দেহ হলো তাহলে বোধহয় ইঞ্জিন চলছিল গাড়িটার, রথের। আর পেছন দিকটা যেটা জনগণের দিকে মুখ করা, সেই জায়গাটা দেখলাম ওখানে একটা পুলির মতো আছে, তাতে তার জড়ানো আছে এবং এটাকে ঘোরাবার জন্য এটা হাতে ধরার একটা বিষয় আছে। জিজ্ঞেস করলাম যে এটা কি, তাতে ওখানে এক দুজন ছিলেন পুলিশ বন্ধুটি সহ বললেন এটা একটা ব্যবস্থা, ওই যে পতাকা ইত্যাদি উপরে তুলেছে এটা ঘুরিয়ে উপরেও তোলা যায়, প্রয়োজন এটাকে নিচেও নামানো যায়। এটা তাদের মতো তাদের ব্যাখ্যা। আমরা এই নিয়ে কোনো রকম মন্তব্য করিনি, সবটা দেখে তারপরে আমরা সঙ্গেই থানাতে আমরা গেলাম। এখন পুলিশ থানায় গিয়ে আমরা দেখলাম ওখানকার যিনি থানার দারোগা বাবু এবং তারপর আরেকজন সিনিয়র এসডিপিও, তারা দুজন ছিলেন। তো তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম আপনাদের কাছে তারা পারমিশন চেয়েছিল কিনা, বা আপনারা যদি পারমিশন দিয়ে থাকেন কি কি পারমিশন আপনারা দিয়েছেন, কোনো বিষয়ে আপনাদের কোনো আপত্তি ইত্যাদি ছিল কিনা। তাতে তারা যেটা বললেন, আমরা দুটো বিষয়ের পারমিশন দিয়েছি। একটা হচ্ছে যে রাস্তাটা দিয়ে রথটা আসবে, যে রাস্তা দিয়ে রথটা ফিরে যাবে, আর দ্বিতীয় হচ্ছে মাইক যে তারা ব্যবহার করবেন সে মাইকের পারমিশন। অন্য কোনো পারমিশন আমরা দেইনি। তখন জিজ্ঞেস করলাম এই যে রথকে ভিত্তি করে ঘটনা ঘটলো, তার যে উচ্চতা ইত্যাদি সেগুলি সম্পর্কে বলে এগুলো তো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা হচ্ছে পূর্ত দপ্তরের দায়িত্ব, তারা বললেন। এবং তাদের কাছ থেকে পারমিশন নিয়েছিল কিনা এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না, বা বিদ্যুৎ দপ্তরও তাদেরকে এই উচ্চতার সম্পর্কে কিছু বলেছে কিনা এটাও আমরা বলে উঠতে পারছি না। এই হচ্ছে পুলিশ দপ্তরের দুজন দায়িত্বশীল অফিসার বন্ধুর বক্তব্য। স্বাভাবিক আমরা এটা শোনার পর সেখান থেকে বেরিয়ে প্রথম আমরা চলে যাই বিদ্যুৎ দপ্তরে। বিদ্যুৎ দপ্তরে যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার, তার সঙ্গে আমরা কথা বলতে যখন বসি তাকে জিজ্ঞেস করলাম, পুলিশ আমাদের একটা কথা বলেছেন যে আমরা প্রথম দিনের রথযাত্রার যে রাস্তা দিয়েছিলাম, রুট যেটা, রিটার্ন জার্নির দিনও এটাই রুট ছিল। যেখানে ঘটনা ঘটল এই দিকটাতে রথ যাওয়ার কথা না, তাহলে তারা গেল কি করে? বলে আমাদের পুলিশ যখন তারা রুট চেঞ্জ করছে তখন তাদেরকে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে। বাধা মানে তো জবরদস্তি না, যে আরে আপনারা কি করছেন, এদিকে তো আপনাদের পারমিশন নেই, আপনারা এদিকে যাচ্ছেন কেন? তো সাধারণ পুলিশ কর্মী তাদের কথা যারা অর্গানাইজার তারা তেমন একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেননি। যদি গুরুত্ব দিতেনই তাহলে তো তারা ওইদিকে রথ নিয়ে যেতেন না। যাই হোক, তার পরবর্তী সময় আমরা যখন পাওয়ার ডিপার্টমেন্টে গেলাম, পাওয়ার ডিপার্টমেন্টের বন্ধুদের সঙ্গে যখন কথা হলো তখন বলল যে এই গোটা অনুষ্ঠানের জন্য আমাদের কাছে কোনো পারমিশন ইত্যাদি চাইনি, আমরা একটা চিঠি পেয়েছি। তখন চিঠিতে তারা কোন দিক দিয়ে রথ বেরোবে, কোন দিক দিয়ে রথ ফিরে যাবে, এই রুটটা তারা মেনশন করেছেন। তো এর ভিত্তিতে আমরা রথযাত্রার দিন এবং রথ যেদিন ফিরে গেল সেদিন সময় ইত্যাদি
আমরাই উদ্যোগ নিয়ে জেনে নিয়ে এই জায়গাটাতে আমাদের যে পাওয়ার লাইন সেটা আমরা কানেকশনটাকে ডিসকানেক্ট করি। তখন আমরা তার কাছে জানতে চাইলাম চিঠিটা আছে কিনা, বলে হ্যাঁ আছে, কিন্তু ভদ্রলোক চট করে খুঁজতে গিয়ে পেলেন না। তো আমরা বললাম ঠিক আছে, আমরা তো আপনাকে বিব্রত করছি না। তাহলে এই ঘটনাটা ঘটলো যে, বলে যেই রাস্তাতে তারা গেলেন, যেখানে গিয়ে ঘটনা ঘটলো ওই রাস্তাটায় যাওয়ার কথা ছিল না। তাহলে এই ঘটনা ঘটলো কি করে? তখন ওই পুলিশের কাছ থেকে যেটা জেনে আসলাম, ওই ভদ্রলোকেরও প্রায় এরকমই বক্তব্য যে আমাদের তো পাওয়ার ডিপার্টমেন্টের কোনো লোক যাত্রার শুরুর দিনও তারা চায়নি, যেদিন তারা ফিরা যাত্রা করছেন সেদিনও তারা বলেনি যে আপনাদের লোক আমাদের সঙ্গে থাকলে ভালো হয়, কোনোদিনই তারা চায়নি। তো যাই হোক, আমরা তখন জিজ্ঞেস করছিলাম যে আমরা দেখুন ঘটনা ঘটে যাওয়ার পরদিন আগরতলার বিভিন্ন পত্রিকায় লক্ষ্য করেছি যে তারের সাথে এই আপনার রথের যে চূড়ার যে সংঘর্ষটা হয়, মানে এটার যে সংযোগ হয়, এই তারগুলি তো হাই টেনশন বলে, ইয়েস 33 kV। তো এটা তো নিচে থাকার কথা না, এটা আরো অনেক উপরে থাকার কথা। এটা কি ঠিক? বলে না, এটা মোটেই ঠিক না। এবং আজকেও আমাদের মানে রাজ্য স্তরের এক্সপার্টরা তারা এসেছেন, স্পটে গেছেন, তারা পরীক্ষা করে দেখেছেন এই 33 kV লাইন যেই হাইটে থাকার কথা সেই হাইটেই শুধু না, বরং তার চাইতে খানিকটা বেশি উচ্চতায় আমরা এই লাইনটা আমরা টেনেছি। এটা হচ্ছে এই ভদ্রলোকের জবানি। তো আমরা ওখান থেকে বেরিয়ে তখন তিনি বললেন যে যখন ঘটনা ঘটে গেল তিনি অফিসে ছিলেন না, তিনি বোধহয় বাইরে বা দূরে কোথাও ছিলেন। তাকে যখন ইনফর্ম করা হলো যে সঙ্গে সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে 33 kV লাইনটা এটার যেখান থেকে কন্ট্রোল করা হয়, হ্যাঁ, সেটা কুমারঘাটে না, এটা অন্য জায়গা থেকে। বলছে আমরা খবর পেলাম, তাদের সঙ্গে যোগাযোগ হলো, তারা ডিসকানেক্ট করলো, সময় তো চলে গেল এবং হাতছাড়া হলো সময়, তাতে যা ঘটনা তো ঘটেই গেল। মানে এই হচ্ছে মানে তাদের বক্তব্য। আমরা ওখান থেকে গেলাম প্লেস অফ অকারেন্সে, খুব বেশি দূর না, এটা মেইন ন্যাশনাল হাইওয়ের উপর। আমরা এদিক দিয়ে আসা যাওয়া করি সব সময়, পাশে টাউন হল, যেটা আমাদের গভর্নমেন্টের সময় আমরা জায়গা টাকা ঠিক করে কাজ শুরু করেছিলাম, তার পাশ দিয়ে। সেখানে যাওয়ার পর আমাদেরকে দেখানো হলো যে কোথায় এই কোন তারটাতে লেগেছে। আমাদের সঙ্গে কিছু সাংবাদিক বন্ধু ছিলেন, আগরতলা থেকে গেছেন, ওখানের লোকও ছিলেন, তারাই নিজেরা চিহ্নিত করলেন। আমরা লক্ষ্য করলাম যে উপরে যে তারের সঙ্গে এটার মানে সংস্পর্শে যাওয়ার পর ঘটনা ঘটলো, এটা যথেষ্ট হাইটে আছে, কেমন না। তারপরে আমরা তাকাবার চেষ্টা করলাম, তখন দেখা গেল পাশেই ড্রেনের উপরে একটা ছোট্ট চায়ের দোকান, সেখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তো তাকে ডাকলাম আমরা, তিনি নেমে আসলেন। আপনি কি ঘটনা দেখেছেন? বলে হ্যাঁ, আমি তো রথের দড়ি টেনেছি। বলে আপনি দড়ি টেনেছেন, আপনার তো কিছু হয়নি? বলে আমি তো দূরে ছিলাম, হয়তো পার্টিকুলারলি ওই সময়টাতে আমার হাতে হয়তো দড়ি ছিল না, থাকলে কি ঘটতো আমি জানি না। তার দোকান, এবং অনেক আগেই দোকানটা একটু অন্য জায়গায় ছিল, এখানটাতে দোকান এনেছেন। তারপরে আমি দেখলাম তার দোকানের পাশে কিছু বাড়ি আছে, সেখানে দুজন মহিলা, একজন বয়স্ক, একজন মাঝারি বয়সের, সঙ্গে একটা বাচ্চা মেয়ে, তাদেরকে ডাকলাম। মাঝারি বয়সের যে মহিলা, তিনি আমার মনে হয়েছে একটু ভয় পেয়ে গেছেন, আড়ষ্টতায় ভুগছিলেন, তিনি নিজেকে একটু সরিয়ে নিলেন। তিনি হয়তো ভাবলেন কোন ঝামেলায় পড়ে যাই। বয়স্ক মহিলা দাঁড়িয়ে থাকলেন, কেমন, তাকে ডাকলাম, আমরা এগিয়ে গেলাম, তার সঙ্গে বাচ্চাটা আসলো, তাকে জিজ্ঞেস করলাম, তুমি তো জড়িয়ে ধরে আমাদের হাউ হাউ করে কাঁদছেন যে কি ঘটে গেল, এবং বলছে আমিও তো ছিলাম, আমি যদি দূরে না থাকতাম, আমি যদি কোনো কারণে এই রথের দড়ি টানতাম, তাহলে আজকে তো আমাকে আপনারা পেতেন না। এই ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বলছেন। তার সঙ্গে যে বাচ্চাটা আছে, বাচ্চাটা মেয়েটা ক্লাস 4-এ পড়ে, হ্যাঁ, স্পেল বাউন্ড, কেমন না, বাড়ির জামা কাপড় পরে আছে, সে কিছু বলতেই পারছে না। বলছে না, এই ঘটনা তো আমরা দেখেছি, তাকে তো এর বেশি কিছু তখন বলার নেই। ওখান থেকে আমরা গেলাম পিডব্লিউডির কাছে। তো পিডব্লিউডির যিনি ভদ্রলোক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তার সাথে কথা হলো, এবং তিনি বললেন যে দেখুন, রথের মেলা হবে, রথ তৈরি হচ্ছে, আমরা তো লক্ষ্য করছি, কারণ আমাদের এদিক দিয়েই ইসকনের মানে যে মণ্ডপ,
একটু ভেতরে, যদিও এটা যে তৈরি টুরি হচ্ছে আমরা লক্ষ্য রাখছিলাম, কিন্তু আমাদের কাছে কেউ কোনো পারমিশন, মতামত, পরামর্শ কিছু আমাদের কাছে চায়নি। যাই হোক, এখন ঘটনা যেদিন ঘটল সেদিন তারা জনগণের মুখ থেকে শুনেছেন, তাদের কাছে খবর এসছে, শুনে তারা এখান থেকে নিজেরাই স্বতঃপ্রণোদিতভাবে ঘটনাস্থলে ছুটে গেছেন, ঝাঁপিয়ে পড়েছেন রেস্কিউর কাজের জন্য। এখন তাকে আমরা জিজ্ঞেস করলাম, দেখুন পুলিশের কাছে যাওয়ার পর পুলিশ তো আমাদের বলল এই রথ ইত্যাদি এগুলোর পারমিশন ইত্যাদি দেওয়ার কথা আপনাদের। বলছে দেখুন, কোনো জনসভা, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, পলিটিক্যাল পার্টি অথবা কোনো অর্গানাইজেশনের তরফ থেকে যদি আয়োজিত হয় তাহলে আমাদের মতামত নিতে হয়। আমরা দেখে বলি যে মঞ্চটা কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এটা জেনারেলি আমরা বলে থাকি, কিন্তু এই প্রশ্নে আমাদের কাছে কেউ আসলো না। তো আপনাদের কি মনে হয়েছে যে এটা তো একটা অস্বাভাবিক উচ্চতা মনে হয়েছে, এবং তার উপরে যে পতাকাটা যে দণ্ডতে লাগানো ছিল সেটা কাঠের না, এবং এটা মেটালের, এবং এটাই তো সবচেয়ে সমস্যাটা হয়ে গেল। আমরা জিজ্ঞেস করলাম কত হাইট হবে, বলে এটা তো বলতে পারছি না। তখন বলছেন যে এটা আপনার বিদ্যুৎ দপ্তরের লোকরা বলতে পারবে। ওনার ওখানে বসে আমরা আবার ফোন করলাম বিদ্যুৎ দপ্তরের এই ভদ্রলোকের কাছে, তিনি বললেন যে এটার হাইট হচ্ছে 6.37 মিটার। এই হাইটে এটা আছে, তার মানে হচ্ছে রথের চূড়া 6.37 মিটারের চাইতেও বেশি। কিন্তু আমরা যখন রথটা দেখলাম তখন উপরটা তো নাই, ওটা তো ভাঙা পড়ে গেছে, এটা হয় সরিয়ে ফেলেছে অথবা নাই, এটা আমরা দেখেছি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে তখন আমাদের মনে হলো আমাদের ইসকনের মন্দিরে যাওয়া দরকার, তাদের সঙ্গে কথা বলা দরকার। ওখান থেকে বেরিয়ে আমরা ইসকন মন্দিরে যাই। ইসকন মন্দিরে 3 জন লোক ছিলেন, তাতে যিনি প্রধান ব্যক্তি তার সঙ্গে কথা বলে জানলাম তিনি সম্ভবত পশ্চিমবাংলার বর্ধমানের কাছে কোথাও থাকতেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে লেখাপড়া জানা মানুষ। তিনি স্পেল বাউন্ড, কোনো কথা বলতে পারছেন না, এবং তাকে যখন জিজ্ঞেস করছি তার চোখ দিয়ে জল বেরোচ্ছে। তার সঙ্গে 2টো লোক দাঁড়িয়ে আছে। তাই বললাম দেখুন আমরা তো আপনাদের কাছে জানতে এসেছি, আমাদের তো একটু বিষয়গুলো জানতে হবে, একটু আমাদের সাহায্য করুন। তখন আমাদের প্রথম প্রশ্ন ছিল, এই যে রথটা আপনারা তৈরি করলেন এটার জন্য কি আপনাদের ইসকনের কোনো স্পেসিফিকেশন আছে? বলছে না, এরকম কোনো স্পেসিফিকেশন নেই। তাহলে এই রথটা আপনারা তৈরি করলেন কি করে? তাতে জবাব দিলেন, আগরতলার যে ইসকন রথ আছে এটা অনেক আগে থেকেই আগরতলায় চলছে, আমরা জানি, আমাদের সরকার থাকতে আমরা দেখেছি। তৈরি করতে সাহায্য করেছেন, তাকে যারা সহযোগিতা করেছেন তারা একাধিকবার আগরতলায় গেছেন, ইসকনের এই রথটি দেখে ফিরে এসে টাইম টু টাইম এটা অনেকটা তার আদলে রথযাত্রা তারা করেন। সব জায়গায় তাদের নির্দেশ গেছে একটা স্পেসিফিকেশন দিয়ে যে এখন থেকে এই স্পেসিফিকেশনের বাইরে, পারহ্যাপস ইনক্লুডিং হাই, রথ তৈরি করা যাবে না। এবং এটা ইসকনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত, পারমিশন না পাওয়া পর্যন্ত এই রথ নিয়ে রাস্তায় বেরোনো যাবে না, এটুকু বললেন। তারপরে বুঝা গেল এখন তাদেরকে আমরা এর বাইরে অন্য কোনো কথাবার্তা জিজ্ঞেস করে বিবৃত করার চেষ্টা করিনি। লক্ষ্য করলাম যে ভদ্রলোক একটু খুব নিজেই সেখানে অস্বাভাবিক অবস্থা তিনি ফিল করছেন, তার এক্সপ্রেশন। আমাদের যদিও তাদের মন্দির থেকে প্রসাদ খাওয়ার জন্য অনুরোধ করেছেন, আমরা হাত জোর করে বলেছি দেখুন আজকে প্রসাদ খাওয়ার মতো অবস্থা নেই, আমরা আরো কয়েকটা জায়গায় যাব, পরে এসে আপনাদের সঙ্গে আবার কথা বলবো, দরকার হলে আপনাদের প্রসাদ আমরা খাবো, ঠিক আছে। ওখান থেকে বেরিয়ে আমরা সরাসরি হাসপাতালে যাই, মহকুমা হাসপাতালে। মহকুমা হাসপাতালে সেখানে যে ডাক্তার বন্ধুটি ছিলেন মহিলা, তিনি আমাদের মেডিকেল কলেজ থেকে সম্ভবত 3rd গ্রুপের, তিনি পাশ করে ওখানে কাজ করছেন। তিনি বিবাহিতা, তার হাজব্যান্ড ব্যাংকে চাকরি করেন, তার বাড়ি মান্দায়, তার হাজব্যান্ডের বাড়ি খোয়াই, ঠিক আছে। তার কাছ থেকে জানলাম, তিনি বললেন 6 জন ডেড বডি নিয়ে এসছে হাসপাতালে, আর বাকি ছিল সেখানে 19 জন। এই 19 জনের মধ্যে 10 জনকে তারা কুমারঘাট হাসপাতালে ভর্তি করান, বাকি 9 জনকে এই আহত যারা হয়েছেন তার জখমের যে গভীরতা তার ভিত্তিতে
তারা মনে করেছেন তাদের পক্ষে চিকিৎসা করা সম্ভব না, তারা কৈলাসহর জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। কৈলাসহর জেলা হাসপাতালে তাদেরকে দেখে সেখান থেকে 7 জনকে প্রায় সঙ্গে সঙ্গেই সেদিনই জিবি হাসপাতালে রেফার করেন। অন দি ওয়ে টু জিবি সেখানে একজন মারা যান, জিবিতে 6 জন এসে ভর্তি হন। আমরা জিজ্ঞেস করলাম হাসপাতালে এখন ওই দিনের ঘটনায় যারা অ্যাডমিশন নিয়েছিলেন তাদের কেউ আছে কিনা, বলে না, আজকে বাকি 10 জন তারা রিলিজড হয়ে গেছেন, তারা বাড়িতে চলে গেছেন। কিন্তু ফটিকরের যে হাসপাতাল আছে, হ্যাঁ, এটা ছোট হাসপাতাল, কেমন, সেই হাসপাতালে যে সেদিনও রোগী ভর্তি হয়েছিল বা কালকে যে আমরা দেখা করলাম হয়তো সকাল পর্যন্ত রোগী ছিল, এটা মহকুমা হাসপাতাল থেকে কোনো তথ্য আমরা পাইনি। তাতে আমাদের মনে হয়েছে যে এটাই বোধহয় হিসেব। এই সমস্ত তথ্য জানার পর আমরা সবার বাড়িতে আমরা গেলাম যারা মারা গেলেন। তাতে মহিলা, পুরুষ, বয়স্ক, মাঝারি বয়সের নিকটাত্মীয়, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তাতে চোখের জল ফেলছেন, কেউ কেউ হাউ হাউ করে চিৎকার করে কথা বলছেন, আমরা বাঁচব কি করে, যার মানে শ্রাদ্ধশান্তি করছি, কোথায় আমার তাদের করার কথা আমাকে এখন তাদের করতে হচ্ছে, এরকম। অনেক বাড়িতে 3-4টা বাড়িতে দেখলাম বাচ্চা বাচ্চা ধরা গলায়, হাতে এই যে কুশাসন এগুলি নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছে না কি ঘটনা ঘটে গেছে। ছোট্ট কিন্তু ছেলেমেয়েরা আজকাল আমি লক্ষ্য করছি একটু কথাবার্তায় চটজলতি বলতে পারে, স্কুলে পড়ে, কেউ 2তে, কেউ কেজি 2তে পড়ে, কেউ স্কুলে 4-এ পড়ে, হ্যাঁ, গরিব পরিবার, অধিকাংশ গরিব পরিবার, তারা একটা বিভ্রমে পড়েছে। এখন পুরুষটা যদি মানে তার কোনো নিয়মিত আয় নাই, দৈনিক মজুরিতে কাজ করে, সে যদি সেখানে মজুরির জন্য যায়, বাচ্চাগুলি কে দেখবে? মা তো নাই। আর বাচ্চাগুলি যদি সে দেখে তাহলে বাচ্চাগুলি খাওয়াবে কি? জামা কাপড় ইত্যাদি, জুতা ইত্যাদি পরে স্কুলে যেতে হবে, পয়সাটা কোত্থেকে আসবে? এরকম একটা দুশ্চিন্তা যদি এগুলো প্রকাশ করে নিই, আমরা যতটা বুঝার বুঝেছি, আমাদের তরফ থেকে যতটা অভয় দেওয়ার আমাদের পার্টির সীমাবদ্ধতার মধ্যে, সেগুলো তাদেরকে আমরা বলার চেষ্টা করেছি। সমস্ত বলার পর তারপর আমরা মহকুমা শাসকের সাথে সাক্ষাৎ করি। মহকুমা শাসক দেখলাম তিনিও যথেষ্ট মানে মানে মানসিকভাবে বিপর্যস্ত, উদ্বিগ্ন। দুপুরের পর থেকে আমরা গেছি শুনে তিনি অপেক্ষা করছেন আমরা তার সঙ্গে সাক্ষাৎ করবো, এটা জেনে কথাবার্তা বললাম। তিনি যেটা বললেন যে আপনার প্রাথমিকভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে তহবিল, সেই তহবিল থেকে, এটা অল ইন্ডিয়া মানে গাইডলাইনই তাই, তার থেকে প্রাথমিকভাবে 10,000 টাকা করে এই সমস্ত পরিবারগুলোকে তারা সাহায্য করেছেন। আর তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে একটা ডিক্লারেশন হয়েছে, আমরা এটা দেখেছি। আমাদের মুখ্যমন্ত্রীও তহবিল থেকে একটা ডিক্লারেশন করেছেন, সেটা আমরা শুনেছি। চিকিৎসার ব্যাপারে তিনি বললেন সরকার থেকে আমরা দায়ী দায়িত্ব নিচ্ছি। এখন ওনাকে আমরা যেটা অনুরোধ করে এসেছি যে দেখুন, ইসকন তো একটা বেশ বড়সড় সংগঠন, এবং যাদের বাড়িতে আমরা গেলাম তারা যেটা বললাম, তাদের একটা ক্ষোভ দেখলাম, ইসকনের তরফ থেকে তাদের বাড়িতে কেউ গিয়ে খোঁজখবর কিছুই করেনি। তাদের রথের জন্যই যে ঘটনাটা ঘটলো, এই বহিঃপ্রকাশটা অনেকে কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে বলেছেন। 1-2 জন তো খুবই উত্তেজিত, পুরুষ মানুষ যদিও মাঝারি বয়সের। তো আপনি তাদের সঙ্গে দয়া করে একটু কথা বলুন। সরকার থেকে যে উদ্যোগ নিয়েছে সেটা তো ঠিক আছে, তারা তো এই মানে পরিবারগুলির পাশে তাদের দাঁড়ানো দরকার। আপনি আপনার তরফ থেকে মহকুমা শাসক এবং ততোধিক হচ্ছেন আপনি একজন হিউম্যান বিং, সেদিক থেকে তাদের সঙ্গে আপনি কথা বলুন। বললেন না, ঠিক আছে, আপনারা যেটা বলেছেন আমরা বলবো। আর তাকে আমরা যেটা অনুরোধ করেছি, যে সাহায্যগুলো সরকার করেছে ঠিক আছে, আমরা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আপনিও আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতায় পরিবারগুলো ঘুরে যা তথ্য সংগ্রহ করেছেন, যদি সংগ্রহ করাতে এখনো অসম্পূর্ণতা থাকে, এগুলো সংগ্রহ করে সরকারের কাছে আপনিও আপনার দিক থেকে একটা আবেদন করুন, এই পরিবারগুলোতে একটা করে সরকারি চাকরি যাতে ব্যবস্থা করে। তিনি তো দেখলাম বিরোধিতা করলেন না, বললেন যে ঠিক আছে, আমি আমার মতো করে এই উদ্যোগ নেব। সেখান থেকে এসে আমরা 5:30টায় রওনা হয়ে আগরতলা জিবি হাসপাতালে আসি। তাতে আমরা 10 জনকে আমরা দেখেছি ঘুরে ঘুরে। তাতে মহিলা হচ্ছেন 5 জন, বয়স্ক পুরুষ হচ্ছেন 1 জন, আর বাকিরা হচ্ছে কম বয়সী শিশু এবং একটু বেশি বয়সের, তার মধ্যে মেয়ে আছে 1 জন। এবং ডাক্তারবাবুদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি।
তাতে বিশেষ করে আইসিইউতে যারা আছেন 3 জন মহিলা এবং মেয়েটি যাকে সর্বশেষে আমরা দেখলাম তাদের বার্ন ইনজুরি একটু বেশি, 60, 65 বা 50-র কাছাকাছি, আরেকজনের তো 60-র উপরেই তারা বলল। এগুলি নিয়ে ডাক্তারবাবুরা চিন্তিত, তারা দেখছেন, চেষ্টা করছেন এবং বলছেন এখন তো ঠিক আছে, কিন্তু যখন এগুলো শুকোতে শুরু করবে তখন পরিস্থিতিটা কোন দিকে যাবে বুঝতে পারছি না। আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এগুলো সব দেখলাম। বেরিয়ে আসার সময় তাদের পরিবারের লোকজন যারা সেখানে ছিলেন, প্রথম থেকে আছেন, তারা কেউ কেউ উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলে ফিরে এসেছি। এই হচ্ছে সাম টোটাল আমাদের যাওয়া দেখা অভিজ্ঞতা, তার ভিত্তিতে যেটা আপনাদের সামনে বললাম। এখন সবটা দেখার পর আমরা যেটা আলোচনা করেছি এবং আমাদের পার্টির নেতৃত্বের সাথে আমরা কথা বলেছি, আজকে আমাদের সম্পাদক মণ্ডলীর সভা ছিল, সেখান থেকে এটা পার্টির পক্ষ থেকে আমরা বলছি যে 3-4টা বিষয় আমরা সরকারের কাছে দাবি করছি, পরামর্শ বলতে পারেন, দাবিও বলতে পারেন। সেটা হচ্ছে প্রথমত ডিএমকে দিয়ে এটা তদন্ত করার কথা। সেখানে মুখ্যমন্ত্রী সেদিনই রাতের বেলা কুমারঘাটে একটা প্রেস মিট করতে গিয়ে তিনি বলেছিলেন 7টা মানুষ মারা গেছেন এবং হাসপাতালে এখনো 10 জনের কথা বললাম। আরও হয়তো কিছু আছেন, তারা হয়তো সবাই হাসপাতালে যাননি। আর কৈলাসহরের 3 জন হাসপাতালে আছেন। তাহলে এখানে 10, ওখানে 13 জন কিন্তু এখন হসপিটালে আছে। এর মধ্যে বড় অংশটা বার্ন ইনজুরি এবং অন্যান্য। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘটনার যে গভীরতা, ত্রিপুরায় এরকম ঘটনা ঘটেনি। এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা খাটো করছি না, কিন্তু আমাদের মনে হয়েছে এটা জুডিশিয়াল ইনকোয়ারি করা দরকার এবং এটা হাইকোর্টের এখন যিনি মানে বিচারকের দায়িত্ব পালন করছেন তাদের মধ্য থেকে কাউকে দিয়ে এটা তদন্ত করা দরকার এবং সরকারের তরফ থেকে জুডিশিয়াল ইনকোয়ারি করার সময় তার তো মানে কি কি বিষয় করবেন তারা বলে দেবেন এবং সেখানে এটা সময়ে ঠিক করে দেওয়া দরকার। জেনারেলি জুডিশিয়াল ইনকোয়ারি অনেক সময় নিয়ে যায়, মানুষ ঘটনাও ভুলে যায়, তাহলে তো চলবে না। যত দ্রুত সম্ভব এনকোয়ারি কমপ্লিট করা দরকার এবং দ্রুততার সঙ্গে এই গোটা ঘটনার জন্য মূলত দায়ী কারা এটাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, এটা যাতে দ্রুততার সাথে গ্রহণ করা যায় তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি করছি। দ্বিতীয়ত আমরা যেটা বলছি, আপনার এই যে আমরা যেটা বললাম, যারা মানে মারা গেছে যে পরিবারগুলো এখন অবধি যা দেখছি, এদের পরিবারে একজনকে সরকারি চাকরি দিতে হবে। সঙ্গে সঙ্গে আমরা যেটা বলছি যে বাচ্চাগুলো যেগুলো পড়াশোনা করছে, মা মারা গেছে অথবা বাবা মারা গেছে, মহিলাই বেশি, এদের জামা কাপড় বইপত্র জুতা এগুলি সব মিলিয়ে যারা যতক্ষণ পর্যন্ত অন্তত স্কুলের শিক্ষা 12 ক্লাস পর্যন্ত পড়ার চেষ্টা করছে, প্রথম পর্যায়ে ক্লাস 10 তারপরে 12, এদের দায়িত্বটা সরকারকে গ্রহণ করা উচিত। আমরা এটা সরকারের কাছে দাবি করছি। তৃতীয়ত আমরা যেটা বলছি সেটা হচ্ছে হাসপাতালে যারা আছেন, সরকার ঘোষণা করেছেন তাদের চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছেন এবং এটা সরকার দেখছেন, সময় লাগবে, তার জন্য পুরো দায়িত্ব নিচ্ছেন এবং অব্যাহত রাখতে হবে। বাইরে যদি নেওয়ার প্রশ্ন প্রয়োজন থাকে, ডাক্তারবাবুরা যদি বলেন, সেটা সরকার তাদের সঙ্গে কথা বলে দেখবেন। এখানে আমাদের বক্তব্য হচ্ছে এই ট্রিটমেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত এবং তারপরে যতক্ষণ না এরা স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকারকে ট্রিটমেন্ট প্লাস এই আহত চিকিৎসিত এই পরিবারগুলোকে আর্থিক দিক থেকে সরকারের দিক থেকে সাহায্য করা দরকার। এটাও আমরা সরকারের কাছে দাবি করছি। এই পরিস্থিতিতে এই মুহূর্তে এই কয়েকটা বিষয়ই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যে 3 জন আমরা এই মানে টিমের মধ্যে ছিলাম, ফিরে এসেছি, অন্যরা তো ছিলেন তারা আসতে পারেননি, আমরা সবটা মিলিয়ে এই বক্তব্যটা রাখলাম আপনাদের মাধ্যমে। সরকারের দৃষ্টিতেও আমরা আনলাম, যারা মারা গেলেন, যারা আহত হলেন, জখম হলেন, তাদের কাছেও গেল এবং সারা রাজ্যের মানুষও দেখল এবং
একটা ব্যবস্থা এখন করা দরকার, শুধু রথের না, রথ হোক, নানা পূজা পালিতেও এখন এই ধরনের তো আপনার প্রসেশন বের হয় গাড়িতে করে উঁচু করে সারা ত্রিপুরার জন্য। তার একটা মানে একটা পদ্ধতি তো সরকারের তরফ থেকে গ্রহণ করা দরকার। পুলিশকে বিশেষ করে গুরুত্ব নিতে হবে, পূর্ত দপ্তরকে গুরুত্ব নিতে হবে, পাওয়ার ডিপার্টমেন্টকে গুরুত্ব নিতে হবে। এই তিনটা ডিপার্টমেন্টকে ইনভলভ করে এটা বড় শহর হোক ছোট শহর হোক এই প্রশাসন ইত্যাদি বের করার আগে সরকারের দিক থেকে কতগুলি মানে সেখানে নিয়ম বিধি পদ্ধতি এগুলো চালু করা দরকার, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটতে না পারে। এই সতর্কতামূলক ব্যবস্থা সরকারের দিক থেকে গ্রহণ করা উচিত। এই হচ্ছে আমাদের তরফ থেকে বক্তব্য। যদি আমি কিছু মিস করে থাকি, কমরেড নারায়ণ কর আছেন, কমরেড তপন চক্রবর্তী আছেন, তারা দরকার হলে তার সাথে অ্যাড করবেন। এই তো কিছু আছে এই বিষয়ে কিছু নেই। অন্য কি বিষয় ভাই? আজকের দিনে এগুলি বলবো না। আপনারা লক্ষ্য করেছেন আমরা এখানে পলিটিক্যাল কথাবার্তা কিন্তু বলিনি। ওখানেও অনেকে আমাদের জিজ্ঞেস করেছে, আমরা কিচ্ছু বলিনি। উই ডিড নট পাস এনি কমেন্ট। কালকে হাসপাতালও বলেছে আপনাদের বাদ দিয়ে তাদেরকে যদি তিনজনকে বলি আপনারা কিন্তু বিরক্ত হতেন। যদিও তার মধ্যে দেশের কথা আমি শুনেছি আরো একটা দুইটা পত্রিকা তারা খবর পেয়েছেন, দিয়েছেন, এটা তো আমরা বাধা দিতে পারি না। আমরা বলেছি দেখি ভাই আমরা কথাবার্তা বলে কালকে বলবো। কোনো জায়গাতে কিন্তু আমরা কোনো রাজনৈতিক বক্তব্য রাখিনি। আজকে এই বিষয়গুলি থাকুক, যদি এগুলো নিয়ে আপনারা জানতে চান পরে আমরা কথা বলবো, আজকে বলতে চাইছি না। ঠিক আছে, বললাম তো রিটেনই কি সব কথা, আপনারা এগুলো ক্যারি করলেই তো হয়। হ্যাঁ, তারপরে যদি সরকার বলেন রিটার্ন দিক না দিলে বলবো আমরা তো সবসময় রিটেনের জন্য অপেক্ষা করতাম না। আমরা যখন সরকার চালিয়েছি সবসময় রিটেন না আসলে হবে না এরকম করিনি। নিজেরা উদ্যোগ নিয়েছি, নেওয়ার পরেও যেখানে খামতি ঘাটতি দেখেছি, জনমত যখন দেখেছি, পত্রিকায় যেগুলো বহিঃপ্রকাশ ঘটেছে এগুলো দেখে কিন্তু আমরা তৎক্ষণাৎ আমাদের যে অসম্পূর্ণতা এগুলি ওভারকাম করার জন্য আমরা স্টেপস নিয়েছি। এখন গভর্নমেন্টের তরফ থেকে যদি আমাদের যে কথাগুলি বললাম তার পরিপ্রেক্ষিতে যদি বলেন কই আমাদের কাছে তো লিখিত আসলো না, তাহলে কাইন্ডলি যদি আমাদের ইনফর্ম করেন দেবো আমরা। এটা লিখিত দিতে তো আপত্তির কিছু নাই, কিন্তু এটা তেমন একটা প্রয়োজন আছে মনে তো হয় না। যা বললাম ভেরি ভেরি রেলিভেন্ট, এই আর কি। ঠিক আছে, এনকোয়ারি করবে। আর কারো কিছু আছে? থ্যাংক ইউ অল, আপনারা এসছেন, আপনাদের নমস্কার জানাচ্ছি। আমরা প্রথমেই সম্বর্ধনা জ্ঞাপন করতে চাই ডক্টর সঞ্জীব কুমার দেব মহোদয়কে, এবং এরপরে আমরা সিনিয়র ডক্টর যাদের সম্মাননা জ্ঞাপন করছি তাদের জন্য যে কথাগুলো উচ্চারণ করে নিজেরা ধন্য হয়েছি, May you live be wonderful and be healthy. Like you live forever, you are an incarnation of God. আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে সিনিয়র ডক্টর সঞ্জীব কুমার দেব মহোদয়কে। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর এন দারুণ মহোদয়কে। তিনি এবারে সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর দেবাশিস রায় মহোদয়কে। ডক্টর দেবাশিস রায় মহোদয়কে। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর জে কে দেববর্মা মহোদয়কে। তিনি প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা, ওনার জন্য জোরে করতালি আশা করব। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সম্মাননা জ্ঞাপন করছেন ডক্টর
এবারে আমরা সম্বোধনা জ্ঞাপন করব ডক্টর জে এম ঘোষ মহোদয়কে। এরপর আমরা সম্বোধনা জ্ঞাপন করব ডক্টর এস এন চৌধুরী মহোদয়কে। এবারে আমরা সম্বোধনা জ্ঞাপন করব ডক্টর জে এম ঘোষ মহোদয়কে। ডক্টর এস এন চৌধুরী মহোদয়কে এবারে আমরা সম্বোধনা জ্ঞাপন করব। এরপর সম্বোধনা জ্ঞাপনের জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করব ডক্টর বিশ্বজিৎ পাল মহোদয়কে। ডেন্টাল সার্জন ডক্টর বিশ্বজিৎ পাল মহোদয়কে এরপর মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। এবারে আমরা সম্বোধনা জ্ঞাপন করব ডেন্টাল সার্জন ডক্টর বিশ্বজিৎ পাল মহোদয়কে। এরপর মঞ্চে এসে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য বিনম্রভাবে অনুরোধ করব ডক্টর শাহিদ মোতেহাম আলী মহোদয়কে। এরপর সম্বোধনা জ্ঞাপন করবার জন্য অনুরোধ করব ডক্টর নির্মল দেবনাথ মহোদয়কে। আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর নির্মল দেবনাথ মহোদয়কে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। এরপর মঞ্চে আসার জন্য অনুরোধ করব ডক্টর শহীদ মোয়াজ্জম আলী মহোদয়কে। এরপর আমরা সম্বোধনা জ্ঞাপন করব ডক্টর সবিতা পাল মহোদয়াকে। আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর সবিতা পাল মহোদয়াকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। এরপর হোমিওপ্যাথি ডক্টর গৌর হরিপাল মহোদয়কে সম্বর্ধনা জ্ঞাপন করব। এবারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব হোমিওপ্যাথি ডক্টর গৌর হরিপাল মহোদয়কে। এরপর সম্বর্ধনা গ্রহণ করবার জন্য বিনম্রভাবে অনুরোধ করব ডক্টর অরুণ কুমার দেবনাথ মহোদয়কে। এবারে সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর অরুণ কুমার দেবনাথ মহোদয়কে। এরপর আমরা একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিভিল এই বিভাগে অনবদ্য অবদানের স্বীকৃতি রেখেছেন যে চিকিৎসকরা, তাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। টিএমসি এন্ড ডক্টর বার্ন টেকনিক টিচিং হসপিটালে চিকিৎসক প্রফেসর অ্যান্ড এইচওডি ডিপার্টমেন্ট অফ সার্জারি প্রফেসর ডক্টর অজয় সাহা মহোদয়কে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। একাডেমিক বিভাগে তিনি আমাদের পথ প্রদর্শক সেবার জন্যে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে প্রফেসর ডক্টর অজয় সাহা মহোদয়কে। এরপর অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব এসডিএমও করব ডক্টর ধনমণি ত্রিপুরা মহোদয়কে। এসডিএমও করব অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে অনবদ্য অবদানের জন্য আজ শংসাপত্র এবং সম্বর্ধনা গ্রহণ করছেন।
মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের স্বাক্ষরে সবার কাছ থেকে তো জোরে করতালি আশা করতেন। অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে এবারে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব ডক্টর শঙ্খ সৌব্র দেবনাথ মহোদয়কে, সিএমও ঊনকোটি। ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার সিএমও ঊনকোটি, কৈলাসহর, ত্রিপুরা, ডক্টর শঙ্খ সৌব্র দেবনাথ। এবারে ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসে বিশেষ অবদানের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করবেন ডক্টর মিলন ভক্ত জমাতিয়া, MOIC, নতুন বাজার, CHC। এরপর ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসে বিশেষ অবদানের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ডক্টর চিরঞ্জিত দেব মহোদয়কে, MO, আনন্দবাজার, CHC। নর্থ ত্রিপুরা থেকে যদি কেউ এসে থাকেন তাহলে আনন্দবাজার, CHC, MO ডক্টর চিরঞ্জিত দেবের হয়ে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। এবারে বেস্ট ডিস্ট্রিক্ট টু বি অ্যাওয়ার্ডেড ফর ব্লাড ডোনেশন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যখন আমাদের বিভিন্ন হাসপাতালে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল তখন আহ্বান রেখেছিলেন সবাইকে স্বেচ্ছায় রক্তদানে। সেখানে বিশেষ অবদান রেখেছে যারা, তাদের আমরা শংসাপত্র দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করব। এবারে সিএমও যাদেরকে আমরা ঘোষণা করব তার সিএমওকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। সিএমও সাউথ ডিস্ট্রিক্ট প্রথম হয়েছে ব্লাড ডোনেশনে, প্রথম হয়েছে CMO South District, CMO along with the member of the ATGDA কে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। স্বেচ্ছায় রক্তদানে প্রথম স্থান দখল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের আহ্বানে স্বেচ্ছা রক্তদানে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে একেবারে প্রথম সাউথ ডিস্ট্রিক্ট। ডক্টর দিলীপ দাস মহোদয়কে অনুরোধ করব ওনার হাতে শংসাপত্র তুলে দেবার জন্য এবং সম্বর্ধনা জ্ঞাপন করবার জন্য। সিএমও সাউথ ডিস্ট্রিক্ট। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে গোমতী ডিস্ট্রিক্ট। সিএমও এবং ATGDA সদস্যদের মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। গোমতী ডিস্ট্রিক্ট ব্লাড ডোনেশনে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে। এরপর তৃতীয় স্থানে রয়েছে নর্থ ডিস্ট্রিক্ট। স্বেচ্ছা রক্তদানে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে গোমতী ডিস্ট্রিক্ট, শংসাপত্র এবং সম্বর্ধনা গ্রহণ করছেন। এবারে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব নর্থ ডিস্ট্রিক্টে সিএমও এবং ATGDA সদস্যদের মঞ্চে চলে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র চিকিৎসা শাস্ত্র নয়, নার্সিং সেবাতেও যারা বিশেষ কৃতিত্ব অর্জন করেছে তাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করতে চাই।
আজ এই অনুষ্ঠানে রিটায়ার্ড নার্সিং অফিসার চপলা দেব রায়কে আজ আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। সম্বর্ধনা জ্ঞাপন করবেন ডাক্তার অশোক সিনহা মহোদয়। তিনি 1982 সাল থেকে 2016 সাল পর্যন্ত নিষ্ঠার সঙ্গে তার কর্ম রেখে গেছেন এবং তাতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন চপলা দেব রায়। ওনাকে এবারে সম্বর্ধনা জ্ঞাপন করছেন ডাক্তার অশোক সিনহা মহোদয়। এবারে নার্সিং অফিসার উত্তর ত্রিপুরার হয়ে সন্দীপ বিশ্বাস পুরস্কার গ্রহণ করবে। উত্তর ত্রিপুরার একজন নার্সিং অফিসার, তিনি বর্তমানে রাজভবন ক্লিনিকে রয়েছেন। ওনার কর্মজীবনে দারুণ স্বীকৃতি রেখেছেন, তার জন্যই আজ আমরা তাকে সম্বর্ধনা জ্ঞাপন করে নিজেরাও ধন্য হতে চাই। উত্তর ত্রিপুরার হয়ে সম্বর্ধনা নিচ্ছেন সন্দীপ বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। ডক্টরস ডে উপলক্ষে আজকের যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত আছে ডক্টর অশোক সিনহা, অনারেবল ভাইস চেয়ারম্যান, ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন আয়োগ ত্রিপুরা, ডক্টর দিলীপ দাস, প্রাক্তন বিধায়ক এবং কনসালটেন্ট অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিস্ট। মঞ্চে আসীন আছেন ডক্টর দেবাশিস বাসু, সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, শ্রী সুভাষিস দাস, এডিশনাল সেক্রেটারি হেলথ অ্যান্ড এমডি NHM গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডক্টর সুভাষিস দেববর্মা, ডাইরেক্টর হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা, প্রফেসর ডক্টর HP Sharma, Director Medical Education, Government of Tripura, Dr. Supriya Mollik, in charge, Director Family Welfare and Preventive Medicine, Dr. Pradeep Kumar Debarma, Joint Director, Health Services, Government of Tripura, Organizing Secretary, এই ডক্টরস ডে উপলক্ষে আমার সামনে উপস্থিত আছেন রিনাউন্ড ডক্টর, সিনিয়র এবং জুনিয়র এবং ফ্যাকাল্টি মেম্বার্স, AJMC এবং আমাদের TMC, তাছাড়া এখানে যারা স্টুডেন্টরা আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই ডক্টরস ডে উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে ডিটেলস আলোচনা হয়েছে ভারতরত্ন সম্পর্কে এবং আমার এখানে আর বেশি কিছু আলোচনার নাই, তবু আমার কিছু বলতে হবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সিঙ্গির বিলে একটা ঘটনা হয়েছিল। এখানে একজন ডাক্তারবাবু আছেন, উনি আমাকে রাত্রি তখন কিন্তু প্রায় 10:30 বা এরকমই হবে, ফোন করেছেন উনি আমাকে যে এরকম ডাক্তারের উপর আক্রমণ হয়েছে এবং তাকে সাংঘাতিকভাবে মারধর করা হচ্ছে। সাথে সাথে আমি ফোন করলাম এসপিকে, ডিজিকেও ফোন করলাম। কি কারণে মারলো সেটা ইম্পর্টেন্ট না, এই ধরনের যে অসভ্যতামি আমি বলবো বা গুন্ডামি ডাক্তারদের উপর কোনো অবস্থায় সরকার বরদাস্ত করে না। সাথে সাথে বললাম অ্যারেস্ট করতে হবে এবং অ্যারেস্ট হয়েছে। আমাদের জেলা খবর এসেছে 3 জনের মতো অ্যারেস্ট হয়েছে। পরদিন আমাদের
সেক্রেটারি সাহেবও গেছেন, ওনার সাথে আরেকজন গেছেন, দুজনে ওখানে দেখলেন। ওনাদের বলেছি ওখানে যান, দেখুন দেখুন ঘটনা তো হয়ে যায়। আমি সব জায়গায় বলি যে এই পৃথিবীতে আসার সময় ডাক্তারদের সার্টিফিকেট লাগে, আর মরবার পরেও ডাক্তারের সার্টিফিকেট ছাড়া শ্মশানেও তোমার স্থান হবে না। কেন ডাক্তারদের উপর তোমাদের আক্রমণ? তো সেই জায়গায় এখনো এটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি বলি মাঝে মাঝে, অ্যাওয়ারনেস মানুষ ভুলে যায় অনেক সময়। ঠিক আছে, তাদের স্বজনকে হারিয়েছে, কোন একটা বিশেষ কারণে উত্তেজিত হয়েছে, আগে তো আরো বেশি হতো আমার যতটুকু মনে হয়। আমরা এর আগে অনেক ইতিহাস আছে, কিন্তু ঘটনা ঘটবার পর কোনো অবস্থায় কাউকে ছাড় দেওয়া হবে, সেটা কিন্তু আমি এসিওর করতে পারি। এবং বিশেষ করে আমাদের যারা এই প্রফেশনে আছে তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। আজকে ভারতরত্ন ডাক্তার বিধান রায়ের জন্ম এবং মৃত্যুদিন আমরা পালন করছি। পাশাপাশি আমাদের দেখতে হবে যে এই গত 1 বছর পর আবার পালন করছে, এবং এই 3 বছরে আমরা কি কি করলাম নিজেরা ডাক্তার হিসেবে, আমি 1 বছরে কি কি কাজ করলাম, এটাও আজকের দিনে কিন্তু আমাদের ভাবা উচিত। সারাদিন কাজ করেন ডাক্তারবাবুরা, সারাদিন কাজ করেন, কোনো এর মধ্যে কোনো সন্দেহ নেই। একটা পরিবেশের প্রয়োজন ডাক্তারবাবুদের কাজ করার জন্য। সেইভাবে এই সরকার যায়, সমস্ত হসপিটালে যাচ্ছি আমরা সবাই, গিয়ে দেখছি কোথায় কোথায় খামতি আছে। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন বাজেটে 10% আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের খরচ, এবার আরো অনেক হয়তো বাড়বে। তো সেইভাবে আমরা স্বাস্থ্য ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না। এবং আমরা সবাই বলি যে ভগবান আমাদের তৈরি করেছেন, কিন্তু ডাক্তারবাবুরা এই যে তৈরি করাকে তাদেরকে সেভ করার জন্য ডাক্তারবাবুরা, ভগবান তৈরি করেন কিন্তু ডাক্তারবাবুরা ওনাদের সেভ রাখেন। এটা অনেকে বুঝে না অনেক সময়। এখানে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে, এই গভর্নমেন্ট স্বাস্থ্য দপ্তর কি কি করেছে, NHM এর তরফ থেকে কি কি করা হয়েছে ডাক্তারবাবুদের জন্য, বা অ্যালাইড যারা অন্যান্য যারা সংগঠনের যারা আছেন এখানে উপস্থিত আছেন তাদের অলরেডি জানেন বিষয়গুলো। কিন্তু এখানে দেখুন আমাদের আগে স্পেশালিস্টের কোনো আমাদের হেলথ সার্ভিস রুটে সেটা ছিল না, সেটা আমরা করেছি। এর মধ্যে অনেকের মন খারাপ যে যারা প্রথমে আমরা ক্লিনিক্যাল যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরকে আমরা স্পেশালিস্ট হিসাবে আমরা প্রথমে ঘোষণা দিয়েছি। আমি বললাম সেক্রেটারি সাহেবকে যে না, যারা পোস্ট গ্রাজুয়েশন করেছে অন্য সাবজেক্টও, সেটা মাইক্রোবায়োলজিতেও হোক বা অন্য প্যাথোলজিতেও, মানে যেখানে নন ক্লিনিক্যাল সেখানেও তাদেরকেও দিতে হবে। সেভাবে আমরা করেছি, সরকার ওনার ইয়েতে করেছি আমরা। কিন্তু দেখা গেল যে আমাদের যখন আমরা ঘোষণা দিলাম যে 6 বছরের পরে তবেই আমরা NOC দেব, বুঝতে হবে কেন আমরা এই ব্যবস্থাটা করলাম। মাত্র 6 মাস চাকরি করে সবাই NOC নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করতে চলে গেল। এতে করে আমরা 31% আমাদের ডাক্তারবাবুরা এখন বাইরে। তো এই যে একটা রেস্ট্রিকশনের মধ্যে 10% মাত্র আমরা দিতে পারি, আমাদের রিজার্ভ থাকে, 31% হয়েছে। ডক্টরদের শর্টেজ বহু জায়গা থেকে আমাদের আসে যে আমার এখানে এই ডাক্তার লাগবে, এখানে ডাক্তার নেই, PHC ওপেন হয়েছে, ডাক্তার পাওয়া যাচ্ছে না। তো এর জন্য এই রেস্ট্রিকশনটা আনা হয়েছে, যে এটা আগেই ছিল, সেটাকে রিভাইভ করা হয়েছে। তো এর মধ্যে আমরা চিন্তা ভাবনা করছি যে এটাকে কিছু মডিফাই করা যায় কিনা, চিন্তা ভাবনা আছে। তো মন খারাপের বিষয় না, এবং যাদের বেশি মন খারাপ হয়েছে ওই যাদের বললাম নন ক্লিনিক্যাল যাদেরকে আমরা দিয়েছি তাদের মধ্যে অনেক ধরনের হোয়াটসঅ্যাপে আমি দেখেছি, অনেক ধরনের ওরা কথাবার্তা লিখেছেন। তো ডাক্তার হিসাবে আমার মনে হয় এই কাজটা না করলেই ভালো হয়। আমরা নিশ্চয়ই এটা করবো আমরা, যাতে করে একটা সাম্যতা রেখে আমরা এই কাজ মানে
যাদের এনওসি দেওয়া সেটা আমরা করবো। অনেক কিছু হয়, হওয়ার পরে আবার চিন্তা হয় যে কিভাবে করলে ভালো হবে, সে বিষয়ে আমরা নিশ্চয়ই আমরা চিন্তা করি। সরকার সবসময় মানুষের যাতে ভালো হয় সেইভাবে আমরা চিন্তা ভাবনা করি। আজকের ওনার এই জন্মদিন এবং মৃত্যুদিনে যেটা আমাদের ডক্টর দিলীপ দাস, ডক্টর অশোক সিনহা বলেছেন যে আমরাই আমাদের যে ডক্টরস ডে আমরা পালন করি, এটা ঠিকই, সত্যিই এটা, কিন্তু আমরা আমাদের জন্মদিনে তো পালন করি নিজেদের, অন্যরা তো পালন করে না। তো করতে হবে, এটা অনেকদিন ধরে চলে আসছে। সেটা আমার জন্মদিন কে পালন করবে? আমাকে রেখেই জন্মদিন পালন করে। এখন আজকাল অবশ্য বাইরে আমাকে ফটো দিয়েও অনেকে সামনে রেখে জন্মদিন পালন করে। এটা করতে হবে। আর একটা সুবিধা হয়ে গেছে যে নিজে যেহেতু ডক্টর, তো যারা এখানে ডাক্তারবাবুরা আছেন তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ কন্ডিশন আছে না, কোন একটা বিষয় হলে আপনারা অনেকটা ফিল করেন। আমি বিভিন্ন সময় আপনাদের সাথে বিভিন্ন আপনাদের কনফারেন্সে আমি এসেছি যে আমাদের একজন গার্জিয়ান আছে যিনি আমাদের কথা বুঝবেন, গেলেই সুবিধা হবে। সেটা কিন্তু অনেক ইজ অফ বিজনেস যেটা বলি, ইজ অফ গোয়িং হয়ে গেছে। এখন যখন তখন আপনারা চলে আসেন, আমার দরজাও খোলা থাকে, কোনো অসুবিধা হয় না। তো সেটা আমরা করছি। ডক্টর হওয়ার সুবাদে একটা সুবিধা হয়ে গেছে, আমি যখন ভোটের জন্য যখন আমি ডোর টু ডোর করলাম, সেখানে গিয়ে অনেকে বলছেন যারে আপনি তো আমার ঠাকুমার চিকিৎসা করেছেন, আমার চিকিৎসা করেছেন, আমার মেয়ের চিকিৎসা করেছেন। ওই যে একটা অ্যাডভান্টেজ পেয়ে গেলাম। কিন্তু এই যে সেবা মনোভাব, ডাক্তারদের একটা সেবা মনোভাব, এটা ভিতর থেকে একটা আলাদা, যেটা দিলীপবাবু বলার চেষ্টা করেছেন, সেটা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ কন্ডিশন আমরা পেয়েছি। এতে করে পেশেন্ট ইন্ডেক্স অফ মাইন্ড, যখন আমরা ঘরে ঘরে গেছি, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে উনি ডাক্তারবাবু এসছেন, ওনার জন্য একটা আলাদা বাড়তি এটা। ওই যে আমাদের থাকে না 100-র মধ্যে যারা কোভিডের সময় যারা কাজ করেছে তাদের জন্য 10 মার্ক। তো ওই 10 মার্ক আমিও যখন যাদের বাড়িতে আমি গেছি সেখানে আমি 10 মার্ক পেয়ে গেছি। এতে করে পাস করে গেলাম আর কি। আমাদের ডক্টরদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। এখানে ত্রিপুরাতে 35 বছরের রাজত্ব আমরা দেখেছি, কিন্তু বলতে আমি দ্বিধা করবো না। আমি এই কারণে ডক্টরকে যে সম্মান, এখানে কে ডক্টর, কে ইঞ্জিনিয়ার, কে আইএস অফিসার, দিস ইজ নট ইম্পর্টেন্ট। ছিল আমার লোক কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। ভালো মানুষের সংজ্ঞা কিন্তু একটা ওদের কাছে অন্যরকম ছিল। তুমি ভালো মানুষ হতে হবে, বলতো ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে না, কিন্তু ভালো মানুষ হতে হবে। তো আমার এক বন্ধু জিজ্ঞেস করছিলেন ভালো মানুষের সংজ্ঞাটা কি, বলে ওনাদের লোক হলেই ভালো মানুষ। এর থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন আমরা সেটা বলছি না যে আমাদের লোক হতে হবে, ডাক্তারবাবুরা ডাক্তারের কাজ করবে, ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারের কাজ করবে, আমার দলের হতে হবে বা আমার কথা মতো শুনতে হবে, সেটা খুব বাঞ্ছনীয় না। কাজের লোক হলে সবসময় সব জায়গার মধ্যে সমাদৃত, সবাই সম্মান করে। আজকে যার জন্মদিন এবং মৃত্যুদিন আমরা পালন করছি, একমাত্র ওনার যে ধর্ম ছিল অর্থাৎ কর্মেই কিন্তু ওনার পরিচয় আমরা পেয়েছি। একাধারে উনি রাজনীতিবিদ ছিলেন, এক দেশের জন্য উনি গান্ধীজির আহ্বানে উনি সত্যাগ্রহতে উনি যোগদান করেছিলেন, ফিলোসফিস্ট ছিলেন, সুচিন্তক ছিলেন। যেটা বলা হয়েছে যে কলকাতার আধুনিক যে ওয়েস্ট বেঙ্গলের রূপকার ওনাকে নাম দেয়, ওনার কর্মের কারণে এটা পরিচয়। এবং ডাক্তারদের মধ্যে একটা ভিতরে, হৃদয়ের ভিতরে যে একটা বিশেষ স্থান আছে, সেটাকে একটা প্ল্যাটফর্ম পেলে কিন্তু সেটা প্রকাশ পায়। এবং সেটা আমরা এই ধরনের গুণীজনদের সম্পর্কে যখন আমরা জানতে পারি তখন বোঝা যায়। মাঝে মাঝে আমরা এদিক সেদিক হওয়ার চেষ্টা করি যে ডাক্তারবাবুদের
নিজেদেরও তার চলন বলন আমরা জানি ইরিটেট হয়, কাজের চাপে অনেক সময় ইরিটেট আমরা হয়ে যাই। ওপিডিতে যখন আসে এত পেশেন্টের লোড থাকে, আমরা চেষ্টা করছি পেশেন্ট লোড কি করে কমানো যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে যাতে স্টেট হসপিটালের যেসব ফেসিলিটিস গুলো আছে সেগুলো যদি ডিস্ট্রিক্ট লেভেলে করা যায় তাহলে ন্যাচারালি এখানেও অনেকটা কম হবে। ডিস্ট্রিক্টে হলে সমস্ত জায়গা থেকে, সমস্ত ডিস্ট্রিক্টের সাব ডিভিশন লেভেল থেকে সেখানে সেই পরিষেবা দেওয়া যাবে। আমরা চেষ্টা করছি এবং আধুনিক চিকিৎসার যা যা দরকার, আমি বহু জায়গায় পিএইচসি ওপেন করতে গেছি, সেখানে আমি দেখেছি আমরা কোনোদিন ভাবিনি এত সুন্দর পরিষেবা ওখানে, ইনফ্রাস্ট্রাকচারগুলো এত সুন্দর। আমরা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার চাইছেন যে হেলথ নিয়ে আমাদের কোনো রকম কম্প্রোমাইজ আমাদের হবে না। আদারওয়াইজ 5 লাখ টাকা করে যেটা উনি আয়ুষ্মান ভারত যেটা দিচ্ছেন, আমরা কোনোদিন ভাবতে পারিনি সেটা। এত বড় একটা প্রজেক্ট সারা পৃথিবীর মধ্যে নেই। আমরাও চেষ্টা করছি একটা আগামী দিনে আরো কিছু করার। হেলথ আমাদের প্রায়োরিটি এবং সেইভাবে আমরা কাজ করব। কিন্তু তার জন্য আমরাও আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, এই সরকারের সাথে আপনারা সরকারের যে চিন্তা ভাবনা সাজেশন দিন, সেই সাজেশনগুলো আমরা নিশ্চয়ই নেব। যেটা আমি বললাম যে এনওসি নিয়ে অনেক হইচই হচ্ছে, আমি নিশ্চয়ই দেখবো এনওসির বিষয়টা। অনেক সময় অনেক জিনিস করতে হয়, কিন্তু করার পরে সেটাকে আবার দেখতে হবে এটা ঠিক কিনা। ইমপ্লিমেন্টেশন হওয়ার আগে যদি কোনো দেখা যায়, যে কারণ সবার সবসময় একই ব্রেন থেকে সব জিনিস বেরোয় না, যাদের জন্য তাদের যদি দেখা যেতে অসুবিধা হচ্ছে তাহলে নিশ্চয়ই আমরা এগুলো দেখবো। তো সবাই মিলে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি, সেটা নিশ্চয়ই আমাদের করা সম্ভব হবে যদি সবাই মিলে আমরা কাজ করি। এবং সত্যনিষ্ঠ যে বিষয়, আমি যে কাজটা আমাকে দিয়েছে সেই কাজটা যেন আমি ঠিকভাবে করি। আমার কেন চিন্তা করতে হবে যে আমার ডাক্তারবাবু ওপিডির মধ্যে ঠিক টাইমে আসছে কিনা, আমার ডাক্তারবাবু ওপিডি টাইম শেষ করে উনি ঠিক সময় বেরোচ্ছে কিনা, কেন আমার চিন্তা করতে হবে? মানে এক এক সময় আমরা যখন ওটিতে আমরা কাজ করতাম, মানে চিন্তা করুন একবার, ভাবুন তো যে ওটির ভিতরে যখন আমরা যাই, যখন পেশেন্টকে ইনটিউবেশন করার পর, অ্যানেস্থেসিয়া দেওয়ার পর যখন আমরা ছুরি কাতুরি নিয়ে আমরা নাবি, এটা মন্দির থেকে কোনো অংশে কম নয়, মন্দির থেকে কোনো অংশে কম নয়। সমস্ত দায়িত্ব আপনার আমাদের যে পেশেন্টকে ভালো করা। মানুষ তাকিয়ে থাকে যে ডাক্তারবাবু, মানুষ সব বুঝে, কিন্তু এই ডাক্তারবাবু সমাজের ডাক্তারি করছে, কিন্তু তার বাইরেও সমাজের প্রতি তার কর্তব্য আছে কিনা, কিছু করছে কিনা, তার মধ্যে তার সেই ফিলিংস আছে কিনা। একবার মনে আছে টিএমসির মধ্যে একবার একটা ঘটনা হচ্ছিল, তো একজন বলছিলেন, এক ডাক্তারবাবু বলছিলেন, সামটাইমস ডক্টর শুড বি অ্যান অ্যাক্টর। মাঝে মাঝে ওপিডির মধ্যে বা ইমার্জেন্সিতে বসে আছেন, তো পেশেন্ট যখন আসে, একজন বলছিলেন, কিন্তু আমরা এটার অবজেকশন দিয়েছি, না এটা হয় না। ডক্টর শুড নট বি অ্যান অ্যাক্টর। তার কাজই হচ্ছে এই রুগীকে বাঁচানো। আমি মানে অ্যাক্টিং করে আমি দেখালাম যে আমি সাংঘাতিক এই পেশেন্টের প্রতি আমি সাংঘাতিক দরদ দিয়ে কাজ করছি, কিন্তু কাজের বেলায় অষ্টরম্বা সেটা হয় না। কাজ করতে হবে সেটা মানুষ বুঝে, অ্যাক্টিং করার প্রয়োজন হয়। আর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সাব ডিভিশনাল লেভেলে এইসব প্রেশারের কারণে সবসময় একটা রেফারেলের একটা চিন্তা হয়ে যায়, যে আমি যদি কোনো রকমে রেফার করে দিই আমি তো বেঁচে গেলাম, সাব ডিভিশনাল থেকে ডিস্ট্রিক্ট থেকে এখানে, তাহলে কি হলো, তার যে এক্সপার্টাইজ সেটা কিন্তু আর ভালো হলো না, তার প্র্যাকটিস সে করতে পারলো না ভয়ে। এই যে ঘটনাটা ঘটলো, আমি একটা কথা বলছি, এরকম অনেক সময় এই ঘটনাগুলো হয়। একই জিনিস ত্রিপুরার মধ্যে অনেকে সামান্য কিছু একটা হলেই মানুষ বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা, অথচ এই অপারেশন এখানে হতেই পারে। আমার মনে আছে আমার একটা কি ন্যাশনাল কি একটা খেলা হচ্ছিল, ফাইনাল খেলা হচ্ছিল, আমার টেন্ডেগুলি রাপচার হয়েছিল, সবাই বলছে যেতে হবে তাড়াতাড়ি, কলকাতায় একদম অ্যাম্বুলেন্স রেডি আছে, কোনো না, আমি এখানেই করিয়েছি, আমি ভালোই আছি। ডক্টর রতীন দত্ত সাহেবের এই টেন্ডেগুলি রাপচার হয়েছিল কলকাতায়,
ডক্টর ঘোষের মাধ্যমে আমার মনে আছে ওনার অপারেশন হয়েছিল। উইথ ডিউ রেসপেক্ট টু হিম, ওখানে দেখা গেল ওনার ইনফেকশন হয়ে পা মোটা হয়ে গেছে। আমার তো কিছু হয়নি, আমি তো ভালোই ছিল। তো ডাক্তারদের উপর বিশ্বাস অর্জন করার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ অনেক সময় আমরা অনেক সময় পালিয়ে চলে আসি। আমার মনে আছে এখানে একজন সার্জন সম্পর্কে এরকমও বলা আছে, এখানে আমি নাম বলবো না, যে উনি দেখে দেখে সার্জারি করে, দূর থেকে দেখে সার্জারি করে, অথচ ভালো সার্জন কিন্তু, অথচ সার্জন, অথচ প্রমোশনও পেয়ে যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এবং প্রফেসর হয়েছে কিনা আমি জানি না, কিন্তু দেখে দেখে সার্জন। তো এটাই একটা দিক, আমি কামও করলাম না আর সমস্যাও হলো না। আর কাজ করলেই সমস্যা হবে। যদি আমি কাজ করি, অপারেশন করি, তবেই তো তার বিভিন্ন কমপ্লিকেশন হবে। তো এই ধরনেরও আছে অনেক জায়গায়। আর নিজের ব্যবসাটার দিকে খুব ভালো নজর থাকে। এই জায়গাটার থেকে যদি একবার চিন্তা যদি আমরা করি যে না, আমরা